ফ্র্যাগমেন্ট সংগ্রহ করছেন, একটি বিশাল সোর নতুন করে তৈরি করছেন, কিংবা কয়েন লুফে নিতে বাতাসে উঁচুতে লাফিয়ে উঠছেন। শুনে বেশ মজার মনে হচ্ছে, তাই না? ব্যাটল রয়্যালে আপনার টিমের সাথে সার্ভাইভ করা এখন আরো সহজ। ইভেন্ট চলাকালীন আপনার টিমমেট যেখানে এলিমিনেট হয়েছে, ঠিক সেখানেই তাকে রিভাইভ করতে পারবেন, যাতে আপনার টিম দ্রুত রিকভার করে অ্যাকশনে যেতে পারে। তবে মনে রাখবেন, এই রিভাইভের চান্স লিমিটেড। আর অবশ্যই আপনার এবং আপনার বন্ধুদের জন্য রয়েছে আরো কিছু এক্সট্রা ফান। একটি কয়েন জ্যাক ছুড়ে একটি স্পেশাল কয়েন জোন তৈরি করুন, তারপর সেখানে হপ ইন করুন, ডান্স করুন এবং কয়েন ক্লেম করুন। এমনকি আপনি একাই সব রিওয়ার্ডস লুফে নিতে পারেন। আর একটি দুর্দান্ত এলিমিনেশনের পর আশেপাশে কোনো টিমমেট থাকলে দ্রুত ফিস্ট বাম্প করে সেলিব্রেট করুন। চলুন সার্ভাইভার্স, বন্ধুদের সাথেই তো পার্টি আরো জমজমাট। আর ক্যারেক্টার স্কিলের বাকি অ্যাডজাস্টমেন্টগুলো দেখে নিন এখানে। আর চলুন ওয়েপন ব্যালেন্সের পরিবর্তনগুলো দেখে নেওয়া যাক। সবচেয়ে সমৃদ্ধ লুট এবং সবচেয়ে জমজমাট ব্যাটেল খুঁজে পেতে চান? প্যারাশুটিং ফেজে ম্যাপের এরিয়াগুলো এখন লুট টিয়ার অনুযায়ী কালার কোডেড করা হয়েছে, গোল্ড, পার্পল এবং হোয়াইট। এতে আপনি সহজেই আপনার ড্রপ প্ল্যান করতে পারবেন এবং শুরু থেকে পুরো কন্ট্রোল নিতে পারবেন। কখনো কি কোনো ম্যাচ শেষ করার পর মনে হয়েছে, দাঁড়াও, একটু আগে ঠিক কি ঘটলো? ঠিক এখানেই কাজে আসবে আমাদের নতুন ম্যাচ রিভিউ ফিচারটি। একটি বিআর র্যাঙ্কড ম্যাচের পরে অথবা আপনার ম্যাচ হিস্ট্রি থেকে যে কোনো সময় আপনি এখন পুরো ম্যাচের রিভিউ দেখতে পারবেন। সেই সাথে ট্র্যাক করতে পারবেন আপনার টিমের মুভমেন্ট, পাথ, এলিমিনেশন, এনিমি পজিশন, এয়ার ড্রপ, লুট, ইন্টারঅ্যাকশন এবং আরো অনেক কিছু। আপনার ম্যাচের সেরা মোমেন্টগুলো হাইলাইট করা হবে এবং আপনি নির্দিষ্ট টিমমেটের অ্যাকশনও চেক করতে পারবেন। এসে গেছে নতুন অ্যানিমেটেড ফিল্টার, নবম অ্যানিভার্সারি, রেইনি ডে, চেরি ব্লসম এবং আরো অনেক থিম দিয়ে আপনার হাইলাইটগুলোকে স্টাইল করুন। এরপরই থাকছে কাস্টম রুমের দারুণ কিছু আপডেট। সিএস বা লোন উলফ ম্যাচের বিজয়ীরা এখন থেকে একটি স্পেশাল ভিক্টরি রেজাল্ট স্ক্রিন শেয়ার করতে পারবেন। এছাড়াও সেই মোডের জন্য হোস্টের উইন রেট ডিসপ্লে করার একটি নতুন অপশন রয়েছে। এখন আপনি আপনার প্রোফাইলে সোশ্যাল মিডিয়া অ্যাকাউন্টে শো করতে পারবেন। আপনার সোশ্যাল লিংক বাইন্ড করুন, যাতে আরো বেশি প্লেয়ার আপনাকে জানতে পারে। সবাই রেডি তো? 3, 2, 1। Okay? Second half, হয়ে যাক। No, never. Yo guys, I'm Hamid. আমি জামাল ভুইয়া। Today we have some challenges from Free Fire Admin. ফুটবল চ্যালেঞ্জ আর ফ্রি ফায়ার চ্যালেঞ্জ। Some easy, some impossible. দেখা যায় কে বেশি ভালো করবে। What do you think? Who's gonna win? প্রথম চ্যালেঞ্জ সার্ভাইভাল চ্যালেঞ্জ। দেখা যাক বল পায়ে রেখে কতগুলো প্রশ্নের সঠিক উত্তর আপনারা দিতে পারেন। দুজনের জন্যই সময় 1 মিনিট করে। রাশার নাকি স্নাইপার? Russia. মেসি নাকি রোনালদো? Ronaldo. ঝাল নাকি মিষ্টি? চা নাকি কফি? Sa. কষ্টের জয় নাকি সহজ জয়? Sohadjoy. গরমকাল নাকি শীতকাল? Garung. ফ্রি কিক নাকি শট? Free kick. ফ্রি কিক গোল নাকি লাস্ট মোমেন্ট গোল? Last moment goal. অ্যাটাক নাকি ডিফেন্স? Attack. 1-0 জেতা নাকি 5-4 জেতা? 1-0. সকালে ট্রেনিং নাকি রাতে ট্রেনিং? Shock up.
রাশার নাকি স্নাইপার, স্নাইপার, মেসি নাকি রোনালদো, মেসি, ঝাল নাকি মিষ্টি, জাল, চা নাকি কফি, চা, কষ্টের জয় নাকি সহজ জয়, সহজ, গরমকাল নাকি শীতকাল, শীতকাল, ফ্রি কিক গোল নাকি লাস্ট মোমেন্ট গোল, লাস্ট মোমেন্ট গোল, পাস নাকি শট, পাস, অ্যাটাক নাকি ডিফেন্স, অ্যাটাক, 1-0 জেতা নাকি 5-4 জেতা, 5-4, সকালে ট্রেনিং নাকি রাতে ট্রেনিং, রাত্রে, বৃষ্টিতে খেলা নাকি রোদে খেলা, বৃষ্টি, পেনাল্টি সেভ নাকি পেনাল্টিতে গোল, পেনাল্টি গোল, ভাত নাকি নুডলস, ভাত। কোন দেশ যাবে বিশ্বকাপে? বাংলাদেশ। হ্যালো এভরিওয়ান, কি অবস্থা আপনাদের সবার? আশা করি আপনারা সবাই অনেক বেশি ভালো আছেন। সুস্বাগতম জানাচ্ছি ই স্পোর্টস ওয়ার্ল্ড কাপ 2026 ফ্রি ফায়ার সেগমেন্টে। আমি জয় আপনাদের সঙ্গে যুক্ত আছি এবং আমার সঙ্গে যুক্ত আছে আমার প্রিয় কো-কাস্টার ফাসিন। হ্যালো ফাসিন, কি অবস্থা? এই তো জয়, আমি খুবই ভালো আছি। তুমি কেমন আছো সেটাও কিন্তু জানিয়ে দিবা, এবং অডিয়েন্স আপনারা কেমন আছেন? Welcome to Paris, where we are here for Free Fire at the Esports World Cup 2026. It's hot outside, but the competition inside is even hotter. I'm Lace. And I'm Conchita Caroline. But before we go into this year's competition, let us take you back to 2025, where EVOS Divine were the first team to activate a champion rush, doing so on Game 6, winning 2 games, placing top 4 5 times before finally cinching the title on Game 10. Now, the competition is so much different this year, and I think there's a lot of obstacles that EVOS Divine are going to have to face first. Exactly right, and that's another 24 teams, 2 groups of 12, over 12 different maps. And the top 4 team from each group stage will head through to the finals. Now, the 5th and 10th are going straight to the survival stage, and unfortunately, we're going to have to say goodbye to the bottom 2 because they are going to be eliminated. 12 maps is a lot, but I think it's so worth it for the prize pool that we have. $1 million, 300,000 to the first team. And one of those teams that you might want to keep an eye out for is Team Secret, our underdogs here for Free Fire, taking over the victorious championship from the AGAL team. Things are about to get real spicy. Yes, but let's not forget, we still have our reigning champion. Hello, once again, EVOS Divine is back, and I think they're so ready for it. Yes, and Barum struggled actually in EWC last year, and of course they are going to change things here, but they did get the win in the Free Fire Global Series. So yeah, I feel like they've got a little bit of a vengeance. Yes, I had a chance to chit-chat a lot with Wasana before, and he did say that they came in good spirit. I think this might be it for them. Yes, and if that doesn't help you guys, we have a tournament format explainer video for you guys to have a look at. Free Fire will once again make its mark at the Esports World Cup. So let's take a closer look at the tournament format and how the teams can reach that final booyah. 24 of the best Free Fire teams from around the globe will enter the arena and throughout 4 intense days battle for a share of a $1 million prize pool. The competition is divided into 3 stages: group stage, survival stage, and match point finals. We start in the group stage, where our teams are split into 2 even groups of 12 participants. Each group plays a set of 12 matches, after which 4 best teams from each group advance directly to the finals. Teams placed 5th to 10th move to stage 2, and each group's bottom 2 squads are sadly eliminated. Next comes stage 2, the survival stage, where 12 teams once again have to fight each other throughout 10 intense matches. Here it's all or nothing, as only 4 top teams advance to the final stage, and 8 squads can start packing their bags. That brings us to the match point finals, where the remaining 12 teams, 8 from group stage and 4 from survival stage, clash for the ultimate glory of becoming the Esports World Cup Free Fire champions. Here, there's no map cap. The game goes on until one of the squads earns 90 points and, after that, manages to score a booyah in the next match. Only then can they call themselves the champions. Here
at the Totem, and I am joined by the reporters of the Club Championship. So every single one of you is going to give us a little bit of a rundown. We've got Chris, Trav, and Glitter. I'm going to start off with you, Chris. How are things going, and what can we expect from your stage? Well, Dota, to be honest, has kind of been business as usual, been going through the motions, getting through the group stage. Today is when we have actually started the survival stage. Relevant of that, though, we did have 4 teams top their group, and Falcons, one of those squads, managing to get through, guaranteeing themselves some Club Championship points. So that's something to keep an eye on. Another notion, though, today, we've got the first 2 teams coming up in this survival stage. Team Liquid, currently down in their series, not looking too great for them. Virtus Pro, they're 1-1 in their series. So both those 2 teams could go out today. Considering where they're at in Club Championship status, that is a massive, massive result if they go home today. Absolutely. And then from you, Trav? Yeah, so we had Fatal Fury last week, City of the Wolves, which was a big, big thing for Na'Vi in general. So it was Dark Angel who managed to take the 1,000 points home, which is huge for them as well, because they're one of the competing teams in the Club Championship. Second place as well, Virtus Pro have got a large array of teams across it as well. So them getting those 750 points was huge for them. And then Reject as well, coming in 4th, getting 300. So they had a week for those organizations. We're on to Mobile Legends Bang Bang this week, the Women's Invitational, and that has kind of thrown a bit of a spanner in the works. Falcons back again with a couple of rosters. No surprise there. They're investing heavily in Stage 4 this year. And Team Vitality off to a flying start. Yeah, they're the title defenders. I know that for sure. They only managed to get 250 points over in Valorant, so we'll see how that's going to play out for them. But Apex is a very interesting one, Glitter. Yeah, very different from what you guys have kind of been seeing on your stages. When it comes to Apex, it's obviously done, and the winner was Unlimit. Now, that's important because Unlimit is not participating in the Club Championship, so those points gone out the window. But the teams we are paying attention to are Team Vision and Sentinels in 2nd and 3rd, who did manage to get some points on the board for their club. However, now we're going into week 2, and looking forward to that, we have Free Fire, right? Now, this is kind of where my stage ties into your stages a little bit more, because this year the teams that we're looking at are Team Falcons and Vitality, funny enough. Now, Falcons won Free Fire in 2024, however, they did not last year around. And Vitality even outplaced Falcons last year in Free Fire. So now those are the teams we're going to be looking at, and Falcons actually are a team that are expected to do very well this week. So we'll have to see what that means in the end for our Club Championship, but it's going to be exciting. It sounds like the teams that we are keeping our eyes on this week is going to be Sentinels. They're also competing on the League of Legends stage for us. We also got to keep our eyes out for Vitality because, of course, they are in the running. Virtus Pro with a lot of teams across a lot of different titles. And for us on the league stage, AGAL. This is their debut here at EWC. They have a lot of teams competing. We're going to see how this week pans out. Thank you so much for watching. We're going to be back to you guys. 75 million. ওয়াও জয়, খুবই দুর্দান্ত ফ্লো, এবং উই আর ব্যাক গাইস। এবং আজকের দিনের এই অসাধারণ লাইভ স্ট্রিম এবং অসাধারণ একটা টুর্নামেন্টটা আয়োজন হচ্ছে অ্যাট ফ্রান্স প্যারিস, যেখানে কিন্তু আমাদেরকে রিপ্রেজেন্ট করতে গিয়েছে বাংলাদেশের 2টো বৃহত্তম দল, টাইটান স্পোর্টস ক্লাব অ্যান্ড দ্য স্ট্র হ্যাটস। 2টো দলই কিন্তু নিজেদের অস্তিত্ব রক্ষা এবং বাংলাদেশের পতাকাটা ফ্রান্সের মাটিতে গেড়ে দেওয়ার জন্যই কিন্তু গিয়েছেন এবং বাংলাদেশকে উচ্চ পর্যায়ে নিয়ে যাবেন। আজকের দিনে পারফর্ম 2টো দলই করবে, এবং সেই জায়গায় লেটস সি কতটা ভালো পারফর্ম করতে পারেন তারা। The best at one game. It's about being the best across all of them. Depth, versatility, consistency under pressure. One championship trophy, one title. Who will take it? Watch history unfold in Paris at the Esports World Cup 2026. We are back again, and আমার মনে হয় ফাসিন দুর্দান্ত এক ব্যাটল আমরা দেখার জন্য অপেক্ষমান থাকবো, কারণ বাংলাদেশ থেকে 2টো দল রয়েছে। এট দ্য সেম টাইম আমার মনে হয় ডিফেন্ডিং চ্যাম্পিয়নরা অর্থাৎ আমাদের ইভোস ডিভাইন, তারাও স্ট্রংলি ব্যাক করবে। একটি বছর শুধু ঘুরেছে, শুধু তাই নয়, পারফরমেন্সে পরিবর্তন এসেছে। আমরা সাউথ ইস্ট এশিয়া থেকে যে চ্যাম্পিয়ন টিমকে আসতে দেখেছি, সিক্রেট, আমরা যারা উই কল দেম ওল্ড রেড হকস, তারা কিন্তু গিয়েছিলেন আগের বার, এন্ড এবার কিন্তু বাংলাদেশ থেকে 2টো দল গিয়েছে, স্ট্র হ্যাটস এবং বলা যায় সেখান থেকে টাইটান স্পোর্টস ক্লাব। সো 2টো দলই কিন্তু সেখান থেকে একটা দলের একটা ভালো এক্সপিরিয়েন্স আছে ইন্টারন্যাশনাল লবি খেলার, তাদের ল্যান্ড এক্সপিরিয়েন্স আছে, তাদের ইডব্লিউসির প্রিভিয়াস এক্সপিরিয়েন্স আছে। সো তাদের জন্য একটু সুবিধা রয়েছে সেই জায়গায় বলতে হবে, বাট একটা টোটালি আনএক্সপিরিয়েন্স টিম, তাদের জন্য কিন্তু একটা নিউ স্টার্ট। তো সেই দিক থেকে বললে একটুখানি স্ট্র হেডস পিছিয়ে থাকলেও, বাট স্টিল তারা কিন্তু বাংলাদেশের রিসেন্ট টাইমে এফডব্লিউএস চ্যাম্পিয়ন। সো যার কারণে তাদের সেই কনফিডেন্সটা সেটা কিন্তু অনেক হাই লেভেলে থাকবে। সো হোপফুলি তাদের থেকে আমরা ভালো আউটপুট আশা করতে পারি। বাট
এছাড়াও জয় যদি একটা দেখার বিষয় থাকে সেটা হচ্ছে এবার এর আসরে গতবার থেকে বেশি টিম, এবারে 24টি দল। 24টা দলের মধ্যে নেপালি একটা দল আছে ডিআরএস গেমিং, তার পাশাপাশি ইন্ডিয়া থেকে 3টি দল এসেছে। সো ওভারঅল নিউ টিমস কিন্তু এখানে এসেছে। সো তাদের তরফ থেকে একটা বেটার আউটপুট, বেটার ইমপ্লিমেন্ট আমরা দেখতে পাবো। সো ইট উইল বি আ হার্ড গেম। এক্স্যাক্টলি। এবং মেনশন করতে হবে আফ্রিকান টিম রয়েছে কিন্তু ল্যাটিন আমেরিকান টিমগুলো, যার মধ্যে আমরা কিন্তু নতুন নতুন নাম আসতে দেখেছি। মেনশন করতে মোটেও ভুলতে চাইবো না বা ফাসিন, আমাদের পাকিস্তানি টিম ডেমন স্প্রাইটদের কথা। আমার মনে হয় যে সাউথ এশিয়ান যে টিমগুলো, বিশেষ করে বাংলাদেশ, নেপাল, পাকিস্তান এবং ইন্ডিয়া, তারা স্টিল নাও দে আর ট্রু ফ্রেশার্স। সো এই ফ্রেশার্সদেরকে আসলে এই স্টেজে কতটুকু চ্যালেঞ্জ নিতে হয় এবং চ্যালেঞ্জ মোকাবেলা করার মতো ক্যাপেবল কিনা টিমগুলো, সেটা দেখবো। এবং আমার মনে হয় আমরা এই স্পোর্টস ওয়ার্ল্ড কাপের আগেই রিজিওনাল বেস যে টুর্নামেন্ট গুলো দেখেছি, বিশেষ করে এফএফডব্লিউএস পাকিস্তান কিংবা ইন্ডিয়ান কোয়ালিফায়ার্স, নেপালি কোয়ালিফায়ার্স এবং বাংলাদেশি কোয়ালিফায়ার্স, প্রিভিয়াস যে ইয়ার গুলো তার তুলনায় 2026 এ কম্পিটিশন অনেকটা বেড়েছে। সো কম্পিটিশনের হিসাব করলে এবার আমার মনে হয় যে আগে যে স্কোর গুলো আমরা দেখেছি বা আগে যে রেজাল্ট গুলো বাংলাদেশি টিম, পাকিস্তানি টিম করেছে, এবার ফার বেটার এক্সপেকটেশন রাখা যায় এবং ডিমান্ড ফিল আপ করার জন্য 2026 একটা গোল্ডেন ইয়ার হতে পারে। এমন একটা গ্লোবাল স্টেজে বাংলাদেশি দুটো দল, স্ট্র হ্যাটসকে মেনশন করলে দেখো, কথা হচ্ছিল আমাদের টাইটান স্পোর্টস ওয়েল এক্সপেরিয়েন্স টিম গ্লোবাল স্টেজে একাধিকবার খেলার সুযোগ পেয়েছে। পারফরমেন্স এবং এক্সপেকটেশন, ডিমান্ড ফিল আপ প্রিভিয়াসলি আসলে খুব হাইলি তারা করতে পারেনি, বাট এক্সপেরিয়েন্স গেইন করেছে ফর শিওর ফাসিন। বাট নতুন যে টিমটা, যারা ফর দ্য ভেরি ফার্স্ট টাইম যারা এমন একটা গ্লোবাল স্টেজে পার্টিসিপেট করছেন, বাংলাদেশের ন্যাশনাল চ্যাম্পিয়ন টিম স্ট্র হ্যাটস, তারা আসলে কোন ফেজটা পার করে গিয়েছে সেটা আমাদেরকে মনে করতে হবে। দেশীয় লবিতে বা আমাদের রিজিওনাল যে ব্যাটল, সেখানে সবচেয়ে টপ আমাদের কম্পিটিশনের মধ্যে থেকে সেই টিম স্ট্র হ্যাটস তারা চ্যাম্পিয়ন হয়েছেন। সো আমার মনে হয় যে সেই কম্পিটিশনের জায়গাটা তারা এখনো ফিল করছেন এবং গ্লোবাল স্টেজে প্রথম দিন খুব বড় এক্সপেকটেশন না রাখতে পারলেও আমার মনে হয় তারা নিজেদের বেস্ট পারফরমেন্সটুকুই দিতে চাইবেন। অবশ্যই সেটা তো বটেই, তারা নিজেদের বেস্ট পারফরমেন্সটুকু তো দিতেই চাইবেন। বাট সেখানে একটা জিনিস যেটা মাথায় রাখতে হবে, যেহেতু প্রি এক্সপিরিয়েন্স কম, যার কারণেই কিন্তু সেই জায়গা থেকে স্লিপ হওয়ার সম্ভাবনা আছে। ফার্স্ট ডে থেকে কিছু শিখবেন, নেক্সট ডেতে সেটা আরো ভালোভাবে ইমপ্লিমেন্ট করবেন। যেহেতু দুটো ডে এর একটা সুযোগ আছে টিমসের কাছে, প্রথম ডে থেকে আপনি কিছু শিখতে পারবেন, সেকেন্ড ডেতে আপনি আরো ভালোভাবে ইমপ্লিমেন্ট করতে পারবেন। প্লেয়ার্স এন্ড টিম সবাই কিন্তু ভালো স্ট্র্যাটেজি ইমপ্লিমেন্ট করতে হবে, না হলে কিন্তু সেই জায়গায় বড় যে টিমগুলো আছে যারা বাহির থেকে এসেছে, তারাও কিন্তু সেখানে বলা যায় যে পা স্লিপ করার বিষয় সেখানে থাকলেও থাকতে পারে। কজ আপনি এই রাউন্ডে বা স্পোর্টস ওয়ার্ল্ড কাপের মঞ্চে 24টা দল, যারা পুরো পৃথিবীর সব থেকে বেস্ট 24টা দল ফ্রি ফায়ারের, সো তাদের মাঝখানে আসলে কে কখন কোথা থেকে বাজিমাত করে ফেলে সেটা আসলে সবকিছুই ডিপেন্ড করে তাদের পারফরমেন্সের উপরে, ডে পারফরমেন্সের ভিত্তিতে। সো আজকের দিনে তারা যত ভালো পারফরমেন্স করতে পারবে, পরের দিনে তাদের জন্য আরো সুবিধা হবে, নেক্সট ডেতে আরো ইজিয়ার ফ্লো তারা মেনটেন করতে পারবে। জয়, এবং এর পাশাপাশি কোয়ালিফিকেশন স্টেজে আমরা জানি যে গ্রুপ স্টেজ থেকে দুটো টোটাল 4টি দল ডিসকোয়ালিফাই হবে। সো গ্রুপ স্টেজ থেকেও কিন্তু আপনি বাঁচছেন না, 4টি দল কিন্তু এলিমিনেট হচ্ছে। সো বুঝে শুনে কিন্তু প্রত্যেকটা স্টেপ নিতে হবে দলদেরকে। এক্স্যাক্টলি। কোয়ালিফিকেশন ফরম্যাটটা একটু আমরা মেনশন করতে চাইবো, যেখানে আসলে বাংলাদেশ থেকে যে দলগুলো রয়েছেন প্রথমেই গ্রুপ স্টেজ খেলবে। শুধুমাত্র বাংলাদেশ নয়, ডিফারেন্ট রিজিয়ন থেকে চ্যাম্পিয়ন কিংবা টপার টিমগুলোই কিন্তু সুযোগ পেয়েছে ওয়ার্ল্ড কাপ 2026 এ। 24টি টিম দুটো ডিফারেন্ট গ্রুপে ডিভাইড হয়েছে এবং গ্রুপ এ বি দুটো গ্রুপের ম্যাচই আমরা দেখতে পারবো আজকের দিনে। এবং সেখান থেকে আমরা বলতেই পারি যে দুদিন ব্যাপী গ্রুপ পর্বের লড়াই, দর্শক, দুদিন ব্যাপী গ্রুপ পর্ব আজকে 15 জুলাই এবং আগামীকাল আমরা 16 জুলাই এই দুদিন ব্যাপী লড়াই দেখবো। 6-6-12টি ম্যাচ খেলবে দুই দিনে প্রতিটি গ্রুপের প্রতিটি টিম, এবং সেখান থেকে স্ট্যান্ডিং এর টপ 4 টিম, প্রতিটি গ্রুপ থেকে স্ট্যান্ডিং এর টপ 4 টিম চলে যাবে ফাইনালের জন্য, এবং #5 to 10 এই ছোট টিম কিন্তু চলে যাবে নেক্সট স্টেজ অর্থাৎ সার্ভাইভাল স্টেজের জন্য। সো ফাসিন, এক্সাইটমেন্ট ভেরি মাচ হাই। প্রিভিয়াস টুর্নামেন্ট 2025 এর কিছু স্ট্যাটস নিয়েও আমরা সময় সঙ্গে সঙ্গে কথা বলবো, বাট ফর নাও অডিয়েন্স আপনারা রেডি হয়ে যান, আপনারা চিয়ার করুন প্রিয় টিমকে এবং একই সঙ্গে সাবস্ক্রাইব করুন ফ্রি ফায়ার স্পোর্টস বাংলাদেশ ইউটিউব চ্যানেলটি। অবশ্যই ফ্রি ফায়ার স্পোর্টস বাংলাদেশ ইউটিউব চ্যানেলের পাশেই থাকতে হবে, এবং এর পাশাপাশি গাইজ স্পোর্টস ওয়ার্ল্ড কাপ এইবার আরো বেশি রোমাঞ্চক, আরো বেশি দুর্দান্ত, এবং মূল একটা এক্সাইটমেন্টের ব্যাপার জয় কোথায় জানো, যেটা হচ্ছে যে ফাইনালে চ্যাম্পিয়ন রাশ
সেখানে নো ক্যাপ গত আসরে আমরা দেখতে পেয়েছিলাম 10 ম্যাচ ছিল এবং 10 ম্যাচই কিন্তু গিয়েছিল, বাট এবারে আসলে নো ক্যাপ নো ম্যাপ, সেখান থেকে আপনার কোনো এলিজেবল যে এতটা ম্যাপ হবে এমন না, সেখানে আনলিমিটেড ম্যাপস থাকছে, যার কারণে কিন্তু টিমসদের কাছে একদম ফ্ললেসলি পারফর্ম করার একটা সুযোগ আছে যে 10টা ম্যাচ পর্যন্তই যে ভালো পারফর্ম করতে হবে এমন না, 10টা ম্যাচের মধ্যেই এটাকে শেষ করতে হবে এমন না, আপনি চাইলে সেটাকে 11, 12, 13, 14 হোপসো 20 ম্যাচ পর্যন্ত আপনারা নিয়ে যেতে পারেন। সো এটা আসলে হবে না, 20 ম্যাচ পর্যন্ত আসলে যাওয়া সম্ভব না, কজ চ্যাম্পিয়ন রাশ অ্যাক্টিভ সবারই 11-12 ম্যাচের মধ্যেই হয়ে যায় ওভারঅল, যদি আমরা এভারেজ পয়েন্টও গণনা হিসাব করি। তো সেই জায়গা থেকে যদি আমরা কথা বলি, হোপফুলি আমরা এই আসরে আরো বেশি জমজমাট ফাইট দেখতে পাবো, আরো জমজমাট বেশি অ্যাগ্রেশন দেখতে পাবো দলগুলো থেকে, যেখানে আছেন ইভোস গত আসরের চ্যাম্পিয়ন, দ্য ডিফেন্ডিং চ্যাম্পিয়ন্স, এর আগে ফ্যালকনের চ্যাম্পিয়নশিপ রেনিং চ্যাম্পিয়ন্স, তার পাশাপাশি আছেন বুরিরাম ইউনাইটেড অ্যান্ড আরআরকিউ কাজু। সো ওভারঅল এই জায়গায় টিমস অ্যান্ড প্লেয়ার্স ওরা যেভাবে পারফর্ম করবে, তাদের একটা ভালো ফ্লো মেনটেন করতে পারবে, নিজেদের সর্বোচ্চটুকু দিয়ে কিন্তু আজকে দিনে এগিয়ে যাবে। একদম বলতেই হবে যে বেটার পারফরমেন্সই কিন্তু নিয়ে যাবে নেক্সট স্টেজে বা ফাইনাল রাউন্ডের জন্য। তবে সবচেয়ে বড় ব্যাপার দেখো ফাসিন, প্রথম দিনের যে লড়াই, আজকের দিনের যে লড়াই, সেই লড়াইতে অবশ্যই টিমগুলোকে একটা ভালো প্লেসমেন্ট পয়েন্টের জন্য খেলা উচিত, কারণ প্লেসমেন্ট পয়েন্ট অবভিয়াসলি এন্ড অফ দ্য ডে তোমার জন্য ম্যাটার করছে। এলিমিনেশন পয়েন্ট এমন একটা স্টেজে খুব হাইলি অ্যাগ্রেশন দেখাতে পারবে কোন দল, সেটা আমার মনে হয় না একতরফা একচেটিয়া পারফরমেন্স কোন টিমের কাছ থেকেই দেখতে পারবো না। পুরো দিনের 6টি ম্যাচেই হয়তো বা ডিফারেন্ট টিমদের সাইড থেকে ডমিনেশন দেখা যাবে। কোনো একটা টিম নির্দিষ্টভাবে 6টি ম্যাচেই যে বড় স্কোরের জন্য খেলবেন সেটা আমি এখন পর্যন্ত বিলিভ করছি না, কারণ ম্যাচ গড়ালেই সে ব্যাপার দেখা যাবে দর্শক। তবে বলাই যায় বাংলাদেশি টিমগুলো, বিশেষ করে টাইটান ইস্পোর্টস অ্যান্ড আমাদের স্ট্র হ্যাটস, এই দুটো দল একটু বুঝে শুনে, একটু প্লেসমেন্ট ওরিয়েন্টেড গেম, জোন টু জোন মেকিং, কি করে আসলে নেক্সট জোনের দিকে যেতে হবে এবং সার্কেল প্রেডিকশন নিয়ে যদি একটু বেটার ভাবতে পারেন, সেটা আমার মনে হয় খুব একটা বেটার ডিল দিতে পারে বাংলাদেশি টিমগুলোকে। প্রিভিয়াস টুর্নামেন্ট নিয়ে কথা হচ্ছিল এবং তুমি অ্যাড করছিলে যে 10টি ম্যাচ পর্যন্ত কিন্তু আমরা ম্যাচ দেখেছি। আমার মনে হয় ই স্পোর্টস এর এরিনাতে সবচেয়ে ড্রামাটিক নাইট ছিল সেই ই স্পোর্টস ওয়ার্ল্ড কাপ 2025 ফ্রি ফায়ার সেগমেন্টের গ্র্যান্ড ফাইনাল, এবং সেটা আমার মনে হয় সবাই বিলিভ করে। এবার আরো একবার সেটা রিরাইট হচ্ছে কিনা সেটাই আমরা দেখবো দর্শক। তবে বলে রাখা জরুরি, আগের বার সবার আগেই কিন্তু গ্র্যান্ড ফাইনালে চ্যাম্পিয়নরা আনলক করেছিলেন টিম ইভোস ডিভাইন, তবে সেই টিমটাকে শেষ পর্যন্ত 10ম ম্যাচে পৌঁছতে হয়েছে নিজেদের চ্যাম্পিয়ন টাইটেল করবার জন্য। এবারের আসর 24 দলের, এবারের আসরে আরো বেশ কিছু নতুন অ্যাগ্রেসিভ নেম এসেছে, অ্যাগ্রেসিভ পারফরমেন্স এসেছে নিজেদেরকে প্রুভ করার জন্য। হোপ ফর দ্য ভেরি বেস্ট। অবশ্যই হোপ ফর দ্য ভেরি বেস্ট, বাট একটা জিনিস যেটা আমার অনেক বেশি আসলে ভাবা চিন্তার বিষয় আছে, নিউ টিম যারা এসেছেন তারা কিন্তু এখনো পর্যন্ত এই টুর্নামেন্টের ডার্ক হর্স। সো বলা যায় তারা কখন কি পারফর্ম করে, কখন কতটুকু ভালো ইমপ্লিমেন্ট দিতে পারে। যেমন ইন্ডিয়ান টিম যেখানে টোটাল গেমিং আছে, তারা জানি তাদের কান্ট্রিতে অনেক ভালো পারফর্ম করে, এবং আমরা সকলেই জানি যে ইন্ডিয়ান টিম এবারের প্রথমবার কিন্তু সেই জায়গায় এই আসরে সুযোগ পেয়েছে। সো তারা নিজেদের বেস্ট আউটপুটটাই কিন্তু দেওয়ার ট্রাই করবে। গত কয়েকটি আসরে তাদেরকে আমরা দেখতে পাইনি তাদের কিছু প্রবলেমসের কারণে, বাট এই আসরে কিন্তু আমরা তাদেরকে আবারও দেখতে পাচ্ছি, তাদেরকে সেই জায়গায় পারফর্ম করতে দেখতে পাবো। সো এশিয়ান টিমস কিন্তু এবার একটু বেশি আছে। সো ইন দ্যাট রিজন আমরা নেপালি টিম, বাংলাদেশি টিম, পাকিস্তানি টিম, ইন্ডিয়ান টিমদের থেকে যদি একটা ভালো আউটপুট দেখতে পাই, অর উই ক্যান সি দেম গোয়িং টু দ্য গ্র্যান্ড ফিনালেস, তাহলে কিন্তু একটা ভালো ইম্প্যাক্ট পড়বে ফর এশিয়া। তো সেই জায়গায় বাংলাদেশি, ইন্ডিয়ান অ্যান্ড আমরা জানি নেপাল সব কিন্তু একই জায়গায়, একই পাশে, এবং সেই জায়গায় এই দলগুলো যদি পারফর্ম করতে পারে ভালো, তাহলে কিন্তু তাদের জন্য একটা ভালো ইম্প্যাক্ট থাকবে, তাদের সেই ইন্টারন্যাশনাল পর্যায়ে একটা বড় নাম হয়ে যাবে সেই জায়গায়, অ্যান্ড সামনের ফিউচার ইভেন্টগুলোতেও কিন্তু তারা আরো ভালো পারফর্ম করতে পারবে এবং সেই জায়গায় নিজেদের স্ট্র্যাটেজিগুলোকে আরো বেশি বাড়াতে পারবে আমি বলে মনে করি। বাট এবার বিশ্বমঞ্চে ইডব্লিউসি ওয়ার্ল্ড কাপ 2026 এর আয়োজনে অনেকগুলো দল আছে, সবাই নিজের স্বপ্ন পূরণ করতে এসেছে। সো দ্যাটস ওয়াই বেস্ট অফ লাক টু এভরিওয়ান, বাট ইন দি এন্ড অফ দ্য ডে আসলে জিতবে শুধু একটাই টিম, চ্যাম্পিয়ন শুধু হবে একটাই টিম, অ্যান্ড কোয়ালিফিকেশন নিশ্চিত করতে হলে গ্রুপ স্টেজের গ্রুপ এ এবং গ্রুপ বি তে অনেক ভালো পারফর্ম করতে হবে, কজ টপ 4 কোয়ালিফাই ইটস নট ইজি জয়। এক্স্যাক্টলি, ট্রুলি একটা টাফ ব্যাটেল হবে গ্রুপ স্টেজে। 12টি ম্যাচ, প্রতিটি টিমের জন্য 12টি ম্যাচ। সো দিস ইজ আ কমপ্লিট টাফ ব্যাটেল। কোনো একটি দল যারা আসলে এবারের আসরে খুব
বেশি আসলে নিজেদের কনফিডেন্ট নিয়ে এসেছে ফাসিং, তারা শুরু থেকেই বড় গেমের জন্য তো ট্রাই করবেন। ফ্রেশার্স যাদেরকে তুমি ডার্ক হর্স বলছো, তাদের মধ্যে আমি মনে করি নেপালি টিম ডিআরএস গেমিং, বাংলাদেশ থেকে বাংলাদেশের চ্যাম্পিয়ন টিম স্ট্র হ্যাটস এবং ইন্ডিয়ান চ্যাম্পিয়ন টিমদের কথা যদি আমরা বলি অ্যাপেক্স গেমিং, তিনটে দলই কিন্তু আমার কাছে মনে হয় ডার্ক হর্স প্রথমবারের মতো নিজেদেরকে এমন একটা স্টেজে প্রমাণ করতে তারা এসেছেন। কোনোভাবেই আসলে তারা কোনো ভুলচুক করতে আই থিঙ্ক চাইবেন না, এবং যারা একদম ওয়েল এক্সপেরিয়েন্স টিম রয়েছে, লম্বা সময় ধরে স্টেজগুলো মেনটেন করছেন, বিশেষ করে সাউথ ইস্ট এশিয়ান টিম, ব্রাজিলিয়ান টিম, তাদের জন্য আমার মনে হয় যে একটা স্টেটমেন্ট দিতে আমাদের এই সাউথ এশিয়ান টিমগুলো তাদের প্রস্তুতি পর্ব ইতোমধ্যেই সেরেছেন, শুধু এবার ইমপ্লিমেন্ট করাটাই সময়ের ব্যাপার। দেখা যাক দর্শক সেটা ইমপ্লিমেন্ট করতে পারেন কিনা। আমরা দর্শক আপনাদের সঙ্গে সময়ের সঙ্গে সঙ্গে বেশ কিছু ইনফরমেশন শেয়ার করব, ভেন্যুতে কি চলছে, স্টেজে কারা কেমন করছে এবং আমাদের প্লেয়াররা কতটা প্রস্তুত এই ব্যাপার। À la toute fin, c'est que Oriana est tellement polyvalente, pourquoi s'en priver? Alista, Raphaël, Léona. Oh, il a le blitz! Oh, il va le faire, le blitz! Très bonne réponse. Oui, et le métronome de cette équipe venait impliqué avec autant de possibilités de clutch, c'est particulièrement intéressant. Maintenant, la dernière réponse, c'est ouais, particulièrement bien. Four of the most dominant teams in the world will step onto the Gadir City grid for the first time today. Teams who swept through their regions and left their opponents in the dust. But now they stand at the base of a mountain faced with an almost impossible climb. 150 million players for this 2026. 33 million players play these games every day. But today we will have the 96 best players coming from all around the world. That's right, from all corners of the world, ready to go toe-to-toe until they are the last team standing. My name is Barney Banks and I'm your host alongside the incredible Luti. And without any further delay, it's time to introduce your first 12 teams to the main stage. Yeah, there is a lot of pressure, of course. Like, there is so many young players and they are coming from all around the world. And you know what? Like, I think for a lot of them, it's the first time in Europe, the first time in Paris. So they are far away from home. Hopefully they're gonna make it right for this first day here at EWC Paris. However, it's time, ladies and gentlemen, to introduce our first 12 teams, starting with Demon's Pride! Titan Esports Club.
Loud Sneakers. Buriram United Esports. AGAL. Aurora Gaming. Paradox Gaming. Gun Dynasty. DRS Gaming. Your reigning club champions, Team Falcons. Team Apex Gaming. Comme une fois qui va largement remporter ce test face à Boone, mais il avait encore un flash de disponible, on l'utilise autant. And now, your reigning Esports World Cup champions, Esports. We've got $1 million on the line, a legacy to forge, and a champion to crown. So today is your only chance to make a first impression. Make it count. The first day of Free Fire in AWC Paris begin now! How hard is it to claim the throne? To rise above and be the best. To end it, Russia with the final elimination! The Wonder Kid gets the job done! And how hard is it to stay at the top? Secret WAG rips away the Booyah and Bermuda! It requires strength, resilience, the ability to thrive under pressure. It requires consistency. 4 Booyahs in a row! And as the kingdom grows, so does the number of contenders. With familiar faces returning and entirely new forces knocking at the gates. But in the end, there can be only one king, one champion, and one Booyah. And no king rules forever. Ça neutralise un peu le premier passage que Ambak voulait avoir. ওয়াও জয়, ওয়াও ওয়াও। প্রিভিয়াস ইয়ারের আমরা সেই স্মৃতিগুলো দেখেছি, মেমোরিজগুলো দেখেছি, তার পাশাপাশি দেখেছি আমাদের ওয়াককে চ্যাম্পিয়ন হতে, আনলিশ করতে নিজেদের পাওয়ারফুল ডমিনেশনগুলো। বাট গতবারে একটা জিনিস আবারও দেখেছি ভাইটালিটি থেকে, যে ভিটালিটি সেখানে গতবার আসলে স্লিপ করেছিল লাস্ট ম্যাচে অনেক ট্রাই করার পরেও, একটু ইমোশনাল কিছু দেখেছিলাম। বাট ওভারঅল এই জায়গায় বলতেই হয় যে এটাই ফ্রি ফায়ার স্পোর্টস ওয়ার্ল্ড কাপ আর কি। এক্স্যাক্টলি, দেখা যাক কেমন হয় এবারের আসরের লড়াই। এবং সেক্ষেত্রে আমরা কিন্তু কিছুক্ষণ আগেই স্টেজে অ্যানাউন্স হতে শুনেছি যে আজকেই প্রথম ম্যাচ
যেটা আমরা Yes. সবাই জানি। এবং সবচেয়ে ইন্টারেস্টিং ব্যাপার যেটা আসলে আজকের দিনে ম্যান্ডেটরি থিং, এবং সবাই যেটা বলছিলাম আমরা, যে প্রথম দিনের লড়াইটাই কিন্তু একটা বড় ইমপ্রেশন সেট করে একটা টিমের অবশ্যই। প্রতি। সো আজকের দিনের লড়াই 6টি ডিফারেন্ট ম্যাপে ম্যাচ হবে, বা ম্যাচ হবে 6টি ডিফারেন্ট ম্যাচ, যেখানে আমরা বাংলাদেশি টিম রয়েছে, ডিফারেন্ট রিজিওনাল টিমগুলো রয়েছে, তাদেরকে ভালো পারফরমেন্স করার মধ্যে থেকেই হয়তো বা নতুন করে তাদেরকে চিনবো। এবং সেই সঙ্গে তো রয়েছেন টাইটেল ডিফেন্ডার যারা ইভোস ডিভাইন কিছুক্ষণ আগে স্টেজে উপস্থিত হলেন, তাদের সেই প্রিভিয়াস সিজনের টাইটেল এবং সঙ্গে যে টাইটেল গুলো রয়েছে সবগুলো নিয়ে তারা কিন্তু স্টেজ এন্ট্রি করেছেন। এবং এবারের আসরে আবার হয়তোবা সেই সকল ডাউট গুলোকে ক্রাশ করা হবে, এবং আবারও ফিরে আসবেন নতুন নাম, নতুন কোনো নাম হয়তোবা এই আসরে দেখতেই পারবো ফাসিন। দেখা যাক অবশ্যই, নতুন হতে নাম পারে। পাই কিনা। এবং বিশেষ করে বাংলাদেশ, ইন্ডিয়া, পাকিস্তান, নেপাল, এই যে সাউথ এশিয়ান যে একটা রেঞ্জ, এই রেঞ্জ থেকে কোনো টিম আসলে নিজেদের বেস্ট পারফরমেন্স দিয়ে ফাইনাল পর্যন্ত এবং টপ স্কোরার হতে পারে কিনা। ও পসিবিলিটি তো আছে জয়, পসিবিলিটি আছে। বাংলাদেশিরাও কিন্তু জানে কিভাবে পারফর্ম করতে হয়, বাংলাদেশিরাও কিন্তু জানে কিভাবে পারফর্ম করতে হয়। সো সেই চেষ্টাটা তারা অবশ্যই করবে, নিজেদের সর্বোচ্চটুকু দিয়ে কিন্তু এগিয়ে যাবেন। বাট লিটারালি সেখানে এখনো অনেক কিছু শিখার আছে বাংলাদেশি দলদের, প্লাস পাশাপাশি ইন্ডিয়ান টিমস, তাদের কিন্তু ফার্স্ট এক্সপেরিয়েন্স। তো সেই জায়গায় তাদের কাছেও কিন্তু এমন না যে আমরা অনেক বেশি কিছু আশা করতে পারি, আমরা কমই আশা করতে পারি। অ্যাট লিস্ট দে কুড কোয়ালিফাই ফর দ্য গ্র্যান্ড ফাইনালস। মোস্ট অফ দ্য টিম অনেকগুলো স্লিপ করবে, অনেকগুলোর স্বপ্ন ভাঙবে। আমরা জানি অনলি 12টা টিম ফাইনালের জন্য কোয়ালিফাই করবে, বাকি 12টা দল সেই জায়গায় অবশ্যই ডিসকোয়ালিফিকেশন বা এলিমিনেশনের শিকার হবেন। সো যে কোনো 12টা দলের স্বপ্ন ভাঙবে, 12টা দল এগিয়ে যাবে গ্র্যান্ড ফিনালেতে। এবং সেই গ্র্যান্ড ফিনালেতেও এমন না যে 12টা দলেরই স্বপ্ন পূরণ হবে, জাস্ট যে কোনো একটা দলের স্বপ্ন পূরণ হবে টু বি দ্য স্পোর্টস ওয়ার্ল্ড কাপ চ্যাম্পিয়ন। এবং সেখানে স্পোর্টস ওয়ার্ল্ড কাপের চ্যাম্পিয়ন গতবার ইভোস হয়েছে, এবার নিজেদের টাইটেলটা ডিফেন্ড করার পালা। নিজের টাইটেল ডিফেন্ড করতে পারবেন নাকি সেই জায়গায় তাদের টাইটেলটা তাদের থেকেই কেউ ছিনিয়ে নিয়ে চলে যাবে এবারের আসলে সেটাই দেখতে হবে। বাট পাশাপাশি ফ্যালকন আছেন, ভাইটালিটি আছেন, গতবার যেই স্বপ্নটা পূরণ করতে পারেনি এবার রিভেঞ্জ নেওয়ার চেষ্টা করবেন। বাট মোস্ট অফ দ্য টাইম ইভো সেখানে নিজেদেরকে ডিফেন্ড করবেন, অ্যান্ড আদার টিমসরাও কিন্তু সেই জায়গায় সুযোগের অপেক্ষায় থাকবে যে সুযোগ পেলেই সেখান থেকে বাজিমাত মেরে দিবে। ব্রাজিলিয়ান লাউডদেরকে ভুলে গেলে চলবে না, আমার মনে হয় ফাসিন দে আর ব্যাক अगेन। প্রিভিয়াসলি আমরা তাদেরকে দেখিনি, সো এবার একটা বেটার কিছু তাদের কাছ থেকে দেখতেই পারি। নাও গাইস, আমরা একটু দেখে নিতে চাই আমাদের টুর্নামেন্ট ফরম্যাট, যেখানে কিন্তু গ্রুপ স্টেজ, দুটো ডিফারেন্ট গ্রুপ, প্রতিটি গ্রুপে 12টি করে টিম, এবং প্রতিটি টিমই কিন্তু 12টি ম্যাপ খেলবেন। সো বোঝাই যাচ্ছে সেখান থেকে টপ 4 টিম প্রতিটি গ্রুপ থেকেই তারা চলে যাবেন গ্র্যান্ড ফাইনালে, এবং #5 to 10th টিম তারা যাবেন সার্ভাইভাল স্টেজে। বটম 2 ফ্রম ইচ গ্রুপ তারা হয়ে যাচ্ছেন এলিমিনেট এই টুর্নামেন্ট থেকে। সার্ভাইভাল স্টেজে রয়েছে 12টি দল, ইয়েস, মিডল 6 টিম ফ্রম ইচ গ্রুপ অফ রাউন্ড 1, আমরা এটাই বলতে পারি, বা গ্রুপ স্টেজ। সেখান থেকেই কিন্তু 6টি টিম 12টি টিম খেলবেন, সেখান থেকে টপ 4 টিম চলে যাবেন ফাইনালে। 10টি ম্যাপ কিন্তু তাদের খেলতে হবে। সো সার্ভাইভাল স্টেজটা আরো বেশি ইন্টেন্সিভ, আরো বেশি লং, এবং একই সঙ্গে হাই ইন্টেন্সিটি অ্যাড করবে ফাসিন। বটম 8 টিম তারা কিন্তু এলিমিনেট হয়ে যাবেন সার্ভাইভাল স্টেজ থেকে, এবং সেই গ্রুপ স্টেজ থেকে যে 8টি টিমকে পেয়েছি ফাইনাল সঙ্গে যুক্ত হওয়া সার্ভাইভাল স্টেজে 4টি টিম, টোটাল 12টি টিম নিয়ে আমরা ফাইনাল শুরু করব। 90 পয়েন্ট থ্রেশহোল্ড, এবং সেখান থেকে কোনো ম্যাপ ক্যাপ নেই, কোনো ম্যাপ লিমিটেশন নেই, এবং ফাইনাল 90 পয়েন্টের পরে একটি বুইয়া চ্যাম্পিয়ন রাশ ফরম্যাটে চ্যাম্পিয়ন হতে হেল্প করবে এবারের আসরের 24 দলের যে কোনো দলকেই। অবশ্যই, এবং সেই জায়গা থেকে একটা জিনিস যেটা বলতে হয়, গতবারের আসরে কিন্তু 80 পয়েন্টে সেখানে ক্যাপ ছিল, চ্যাম্পিয়নরা সেটি 80 পয়েন্টে হতো, এবার কিন্তু 90 পয়েন্ট। নিউ আপডেটের পরে নিউ ম্যাটা সেখান থেকে শুরু হয়েছে যেহেতু। এবং তার পাশাপাশি একটা জিনিস বলতেই হয় জয়, যে কোয়ালিফিকেশন অতটা ইজি নয়। দেখুন, কোয়ালিফিকেশন আপনি গ্রুপ স্টেজেও টপ 4 কোয়ালিফাই করতে হবে আপনার নিজের গ্রুপে, প্লাস পাশাপাশি সার্ভাইভাল স্টেজেও কিন্তু আপনার টপ 4 করতে হবে। সো টপ 4 করতে হলে মিনিমাম আপনার গ্রুপ স্টেজের 12 ম্যাচে আপনার 12 ম্যাচে আসলে কত পয়েন্ট করতে হবে সেটা যদি একটা অ্যাভারেজ হিসাব করি, 15 পয়েন্ট করেও ধরি আমরা 10 ম্যাচে, 15 পয়েন্ট করে ধরলেও 150 প্লাস পয়েন্ট সেখান থেকে লাগবে আপনার টপ 4 করতে হলে সেখানে 12 ম্যাচে। সো সেই জায়গায় ইটস রিয়েলি হার্ড, আসলে অনেক বেশি হার্ড হবে দলগুলোর জন্য। বাট বেস্ট অফ লাক টু দ্য টিমস, কজ হার্ড থেকেই কিন্তু তারা শিখবে, কষ্ট থেকেই সেখান থেকে তারা ফল পাবে ভালো। সো লেটস সি স্পোর্টস ওয়ার্ল্ড কাপ 2026 এর আজকের দিনের এই প্রথম ডেতে, প্রথম দিনের মঞ্চে কারা নিজেদের সর্বোচ্চটুকু দিতে পারেন। বাংলাদেশি দলরা কি নিজেদের পতাকা সেখানে ফ্রান্সের মাটিতে গাড়তে পারবেন, নাকি অন্য দেশের পতাকা অন্য দেশরা গাড়তে পারবে? লেটস সি, লেটস হোপ ফর দ্য বেস্ট জয়।
আমার মনে হয় স্পোর্টস ওয়ার্ল্ড কাপ এমন একটা স্টেজ যেখানে আসলে কান্ট্রিকে রিপ্রেজেন্ট করার একটা সুযোগ, বিশেষ করে বাংলাদেশি যে দুটো দল রয়েছে আমি মনে প্রাণে বিশ্বাস করি তারা লাল সবুজের বাংলাদেশকে রিপ্রেজেন্ট করতে গিয়েছেন এবং বাংলাদেশের যত সমর্থক রয়েছে পুরো বাংলাদেশ মনে প্রাণে যত গেমার রয়েছেন, মিলিয়নস অফ গেমার যারা ফ্রি ফায়ারকে ভালোবাসেন, যারা এই ই স্পোর্টসকে ভালোবাসেন, তারা এই পুরো সপ্তাহ ব্যাপী কিন্তু বাংলাদেশের এই দুটো দলকে মনে প্রাণে থাকি করবেন। আমাদের গ্রুপ স্টেজের প্রথম ম্যাচ Yes, obviously, first match has been started. বারমুডা দিয়ে শুরু হলো আজকের এই ডেটি, যেটা ফ্রি ফায়ার সব থেকে পুরনো ম্যাপ অ্যান্ড টিমসের একটা ভালো এক্সপিরিয়েন্স আছে এই ম্যাপে অ্যান্ড উই আর লুকিং এট দ্য 9th অ্যানিভার্সারি। এবং পাশাপাশি যদি কথা বলি ফ্রি ফায়ারের 9th অ্যানিভার্সারির জন্য কিছু শুভকামনা, বাট এর পাশাপাশি আমরা যদি কথা বলি আজকের দিনের লিডার বোর্ডে স্টার্টিং 0-0-0 নিয়ে কিন্তু হয়েছে। এইবার টিমস অ্যান্ড প্লেয়ার্সরা নিজেদের আত্মঘাতী হামলা, আত্মঘাতী পারফরমেন্সগুলো দেওয়ার ট্রাই করবে। ফার্স্টের দিকে কিছু ক্ল্যাশ ফাইটস আমরা কেপ টাউন অ্যান্ড ক্যারাটনের দিকে দেখতে পাবো, এছাড়াও একটা ক্ল্যাশ ফাইট আমরা হয়তোবা মার্সিলেকের দিকে দেখতে পারি, পচিনোকের দিকে অনেকগুলো টিম আছে। ওভারঅল এই সিনারিও থেকে টিম টাইটান স্পোর্টস ক্লাবের আশেপাশে কোনো দল নেই, যার কারণে কিন্তু টাইটান স্পোর্টস ক্লাব অনেক ফ্রি মাইন্ডে লুট কমপ্লিট করতে পারবে এবং সেই লুট কমপ্লিট করার পরে আর্লি রোটেশন গুলো তারা ইমপ্লিমেন্ট করতে পারবে, যেহেতু আশেপাশে টিমসরা কম। বাট মাস্ট বি ফার্স্ট সার্কেলের আগে সেখানে লুট গুলো কমপ্লিট করতে হবে। জেডি তারা নেমে গিয়েছেন, অলরেডি ফাইনাল ফাইট স্টার্ট হয়ে যাবে। একটা বৃহত্তম ব্যাটল AUR তারা এগিয়ে যাবেন জেডির সামনে। এক্স্যাক্টলি, আমার মনে হয় অরোরা ভার্সেস এই ডাইনাস্টি দুটো টিমের ব্যাটল নজর কাড়বে। ওদিকে ডিফেন্স স্টার্ট হচ্ছে উইন্ডিকে মধ্যে থেকে, সো বুঝতেই পারছো দিকে প্রেশার, অন্যদিকে প্রেশার গুলো রিলিজ শুরুতে করা হচ্ছে ডাউন নেশন কিন্তু আর্মিন কিনা ডাইনাস্টি লুসি ব্যাটল কিন্তু বড় সুযোগ তৈরি করতে এলিমিনেশন পয়েন্ট তোলার জন্য, কিন্তু মুখ্য দুটো টিম তিনি কিন্তু তাকে ভালো সাপোর্ট দিয়েছেন, তিনিও টিম ফুললি জুয়েস। ও নো, একমাত্র প্লেয়ার জুয়েস কিন্তু বলেছেন বলতে কিন্তু গান ডাইনাস্টি এই মুহূর্তে পুরো অরোরাকে জানিয়ে দিয়েছেন বিদায়। ফাসিন শুরুতেই একটা বিরাট বড় চাপের সম্মুখীন হলেন এই মালয়েশিয়ান টিম অরোরা গেমিং। অবশ্যই অরোরা গেমিং তো ওয়াইপচার তো হয়ে গেলেন সর্বপ্রথম, বাট তার পাশাপাশি সেই জায়গায় যদি আমরা কথা বলি টিম অ্যাপেক্স গেমিং তারা এবার এন্টার নিচ্ছে গান ডাইনেস্টির সামনে। ডিআরএস গেমিং ফাইটার্স টোরেক্স তিনি হবেন নক, বাট আলু কাউন্টার অ্যাটাকটা দিবেন এন্ড ঠাকুরি আনাদার কিল সিকিউর করে ফিরিয়েছেন। প্রথম দিকেই কিন্তু 3টি এলিমিনেশন তুলে ফেলা হবে তাদের সাইড থেকে এন্ড একটা ভালো স্টার্ট দিয়েছে প্যারাডক্স গেমিং কে একটা পাল্টা আক্রমণ করার মাধ্যমে কিন্তু পিছু পা হতে বাধ্য দেওয়া হচ্ছে। শর্ট কানেক্টর প্রাতিক রিচের এন্ট্রি, স্নাইপি তিনি কিন্তু একা সার্ভাইভার, এগিয়ে যাওয়ার চেষ্টা করবেন স্নাইপি। লেটস সি সেই জায়গা থেকে নক বের করতে পারেন কিনা। 1v2 এর একটা সিনারিও সেখান থেকে ক্রিয়েট হয়েছে। আরো একবার কিছু শর্ট থ্রো করার ট্রাই, নকডাউন নেওয়ার চেষ্টা, স্নাইপি একা বেঁচে গিয়েছেন, দুই সাইড থেকে অ্যাটাক আলু, হোয়াট আ টেক ডাউন এন্ড মুহূর্তের মধ্যেই ডিআরএস গেমিং নিজেদের পকেটে আরো একটা কিল এলিমিনেশন তুলে নিলেন। স্টোরেক্স কে রিকল করা হলো, একজন প্লেয়ার ফ্রম পিডিএক্স তিনি পিছু পা ফেলেছেন। ওয়াও, হোয়াট আ হেডশট হিম গট দ্যাট ওয়াজ। ডিপি তাদের ব্যাক টু ব্যাক দুটো প্লেয়ারকে নকডাউন করা হলেও এখনো পর্যন্ত ডেমন্স প্রাইডের আরো কিছু প্লেয়ার সার্ভাইভিং, পুরো ম্যান পাওয়ার নিয়েই কিন্তু বেঁচে আছেন ইভোস এবং টিম ডেমন্স প্রাইড। এক্স্যাক্টলি, অন্যদিকে আমরা গান ডাইনাস্টি এন্ড ডিআরএস দুটো টিমকে যথেষ্ট ভালো স্কোর শুরুতেই কালেক্ট করতে লক্ষ্য করছি। ডেমন্স প্রাইড ট্রাইং देयर বেস্ট, বাট টপ 16 টেকেন ডাউন রাইট নাও। রাশিয়া মিনিউজি হাতে নক নিয়েছেন, এইম গড়ে ক্লোজেস এগিয়ে যাবেন পুরো ডিপি, একই সাথে কিন্তু নিজেদের সেই ডমিনেশনটা শো করতে যাবেন। মাদারা আসওয়ার টেকেন ডাউন রাইট নাও। জাজি এই মুহূর্তে কিন্তু একটি নক নিয়েছেন, আরো একটি নক নেওয়ার চেষ্টা, ড্রাগন রিলোডে চলে গিয়েছে। এইম গড করার সুযোগের কোনো হাতছাড়া করতে চাইবেন না, বলতেই কিন্তু এইম গড নক করলেন, রেকে রিভাইভ করার সুযোগ পাবেন এবং এত সুন্দরভাবে ফাইটটা পুল অফ করলেন ইভোস ডিভাইন। সত্যি প্রশংসা করার মতো। ডেমন্স প্রাইডের জন্য এই ফাইট থেকেই হয়তোবা বিরাট বড় একটা চ্যালেঞ্জ তারা দেখে নিয়েছেন। নাও নেক্সট ইজ ফালকন এগেইনস্ট ইভোস ডিভাইন। Yes, obviously ইভোস ডিভাইন ভার্সেস ফ্যালকনস, প্রিভিয়াস চ্যাম্পিয়নস। দুটো দলই কিন্তু স্পোর্টস ওয়ার্ল্ড কাপে নিজেদের উচ্চতাটা দেখিয়েছে এর আগের আসরগুলোতে। এইবার তারা আবারও মুখোমুখি হয়েছে সেম গ্রুপে। সেম গ্রুপ থেকে
আসলে যে কোনো একটি দল আসলে ছিটকিয়ে পড়বে কিনা সেটাও কিন্তু দেখার বিষয়। গান ডাইনাস্টি প্রথম প্লেয়ারকে হারিয়েছে, ডেভিড হয়েছে নকডাউন, বাট ডেভিড তিনি কিন্তু আবার রিকল ডান অ্যাজ সুন অ্যাজ পসিবল। ওয়াও জিপি তারা কিন্তু দেখতে পাচ্ছি আছিলেন বেঁচে, বাট অ্যাপেক্স গেমিং বিদায় নিয়ে ফেলেছেন আমাদের এই লবি থেকে জয় খুব তাড়াতাড়ি। বাট হো লুক অ্যাট ফ্যালকন, তারা প্রথমের দিকেই কিন্তু পানিশ করছে সেখানে ইভোলদেরকে, বাট ডায়মন্ডস ব্রাইট সারপ্রাইজিং তারাও কিন্তু এলিমিনেটেড ফ্রম দিস লবি। ওয়ান বাই ওয়ান বিগ টিমসরা কিন্তু আমাদের মাঝখান থেকে বিদায় নিয়েছে এন্ড অনেক তাড়াতাড়ি কিন্তু তারা এই লবি থেকে ছিটকিয়ে পড়ছে। দেখতে পাচ্ছি লাইভ ফ্রম প্যারিস ইন দ্য রাইট সাইড উই আর লুকিং অ্যাট অল দ্য টিমস এন্ড দ্য কাপ যেটা তারা জয় করার জন্য পারফর্ম করছে। বাট এর পাশাপাশি একটা জিনিস বলতেই হয়, ইভোস ডিভাইন যদি আজকের দিনের এই লবিতে শুরুর দিকে একটা ভালো পারফরমেন্স দিয়ে ফার্স্ট ম্যাচে কিছু পয়েন্ট ইমপ্লিমেন্ট করতে পারেন, তাহলে পরবর্তী ম্যাচগুলো তাদের জন্য আরো ইজিয়ার হয়ে যাবে। এবং যেহেতু আমরা জানি জয় টোটাল 12 ম্যাচ হবে আজকে, এবং সেই 12 ম্যাচের মধ্যে প্রথম 6টি ম্যাচ গ্রুপ এর, পরের 6টি ম্যাচ গ্রুপ ই এর। সো ওভারঅল প্রথম গ্রুপ যখন শেষ করবে 6টি ম্যাচ, তাদের কাছে কিন্তু একদিনের একটা সুযোগ থাকছে টু রিড দ্য আদার টিমস এগেন, স্টাডি করে আবারও কিন্তু কামব্যাক দেওয়ার সুযোগ থাকছে। এক্স্যাক্টলি। অন্যদিকে ফাইট কিন্তু শুরু হয়ে গিয়েছে ফাসিন ফালকনের এগেইনস্ট এই মুহূর্তে টিসি লং থেকে পিনা ব্যাক টু ব্যাক স্নাইপার শট কানেক্ট করে দিয়েছে, ব্লেককে নক ডাউন হয়েছে, লিমিট দিয়েছে নাজাতকে ডাউন, রাহাত অন ফায়ারকে হেডশট কানেক্ট করতে পারলেও সিচুয়েশন কিন্তু কমপ্লিটলি এখনো ফালকনের ফেভারে আছে। তিনজন প্লেয়ার প্রেশার দিয়ে যাচ্ছেন, রাহাত কি পারবে না একা সারভাইভ করে যেতে এই ব্যাটল থেকে, নাকি যাত্রা এখানেই হবে সমাপ্ত? লেটস সি দ্য অনলি অ্যাথলিট ফ্রম টাইটান স্পোর্টস দ্যাট ইজ রাহাত লাইভ। শেষ শট কানেকশন অন ফায়ারের কাছ থেকে শেষ ড্যামেজ কানেকশন পেল, এবং সেই জায়গা থেকে কিন্তু লবি ছাড়তে হয়েছে পুরো টাইটান স্পোর্টস কে। As ignited, last 8 teams still alive. Falcon with 7 of elimination. কি দুর্দান্তভাবে এই ফাইটটাও তুলে নিলেন ফালকন, শুধু এক্সপেরিয়েন্স এবং টিম কোঅর্ডিনেশনের প্রমাণ জানালেন এই টিমকে। অবশ্যই, এবং সেই জায়গায় প্রথম দিকেই কিন্তু দেখতে পাচ্ছি তিনটি দলের সেখান থেকে আতঙ্কিত এলিমিনেশন। তার পাশাপাশি সেখানে বলতেই হয় যে আমাদের বাংলাদেশ দল টাইটান স্পোর্টস ক্লাব সর্বপ্রথম দিকেই কিন্তু এলিমিনেট হয়ে পড়বেন। এত তাড়াতাড়ি এলিমিনেট হয়ে পড়া ইটস নট এ গুড থিং। তাদেরকে আবারও পরবর্তী ম্যাচেসগুলোতে কামব্যাক দিতে হবে, তাদেরকে আবারও একটা ভালো হাইপ বিল্ড আপ করতে হবে, এবং ছোট ছোট করে প্রতিটা সার্কেল কিন্তু আস্তে ধীরে শর্ট হচ্ছে, আস্তে আস্তে কিন্তু প্রত্যেকটা দল নিজেদের সার্কেলের দিকে এন্টার করা ট্রাই করবে। গান ডাইনেস্টি ভার্সেস ফ্যালকনের একটা হেড টু হেড ব্যাটল আমরা হয়তো বা এই মুহূর্তে দেখতে পাবো। প্রতিটা মোমেন্ট, প্রতিটা মুহূর্ত, প্রত্যেকটা বুলেট হয়ে পড়ছে এই মুহূর্তে ইনস্ট্যান্স। ওয়াও পিনা, হোয়াট আ নক! আকাশ পথেই সেখান থেকে নকডাউন করেছেন ইমবটকে, এন্ড এম গডের কিলটি কিন্তু অ্যাজ সুন অ্যাজ পসিবল সিকিউর করবেন। রাইট সাইডে আরো একটা ফাইট গান ডাইনেস্টির সাথে, বাট নো, রেচা নক অন ফায়ার, বাঁচানোর চেষ্টা তো করছেন, সার্কেল ঢুকবেন। ও মাই গড, গান ডাইনেস্টি যেভাবে এন্ট্রিটা নিলেন ফ্যালকনের উপরে, সেটা কিন্তু অনেক বেশি ডেঞ্জারাস ছিল বলে আমি মনে করি। এইবার গান ডাইনেস্টি আর ফ্যালকনের বাদবাকি প্লেয়ারদেরকেও কিন্তু সেখানে রুখে দিতে পারবে, নাকি ফ্যালকন একটা ভালো কামব্যাক দিবে? দেখা যাক। ফালকন এখন পর্যন্ত চুক্তি করে রয়েছে, দেখো খুব একটা পজিশন কিন্তু দিচ্ছেন না সিগন্যাল। পিনের পজিশনটা এমন একটা জায়গায় ডেভিড এবং ও হোয়াট আ হেডশট, অ্যামেজিং শাইডো, দুর্দান্ত একটা হেডশট এখান থেকে তিনি কানেক্ট করলেন, এবং সঙ্গে সঙ্গে ফালকনের সিচুয়েশনটা কিন্তু এবার কমপ্লিটলি একটা প্রবলেমেটিক করে ফেলেছেন। লিমিট স্টিল ট্রাই করবেন, একটি নক নিতে পারলেও সেই জায়গায় কিন্তু রিভাইভের চান্স রয়েছে। গান ডাইনেস্টি জাস্ট লিটারালি প্রমাণ করছেন হাউ স্ট্রং দে আর। 13 of elimination secured with style and honor by this team, and still trying their level best. এখনো তারা ব্যাটল করছেন পুরো রোস্টারে। ফালকন একটি প্লেয়ারকে হারিয়ে, দুটো প্লেয়ারকে হারিয়ে রীতিমতো চিন্তার ভাঁজ পড়ে গিয়েছিল কপালে, সেখান থেকে ঘুরে দাঁড়ানোর জন্য তো ট্রাই করবেন। অন দ্য আদার সাইড ইভোস ডিভাইন তাদের যে ড্রপ পয়েন্ট সেখান থেকে কিছুটা এদিক সেদিক করেছিলেন ঠিকই, বাট কাটলস টুয়া থেকে তারা কিন্তু এখন পর্যন্ত পজিশন পরিবর্তন করেনি। ম্যাক্সিমাম টিম যারা স্কোর করছে, কেউ কেউ খুব হাইলি অ্যাগ্রেসিভ এগোচ্ছেন, কুইক রোটেশনে যাচ্ছেন, আবার কিছু কিছু টিম যারা লেট ব্যাটলের জন্য প্রস্তুতি নিচ্ছেন, তারা কিন্তু নিজেদের ড্রপ পয়েন্ট এখনো ছাড়তে দেখা যায়নি। লুক অ্যাট AGAL এগেইনস্ট ফালকন। অবভিয়াসলি AGAL তারা কিন্তু আবারও অ্যাটাক করা ট্রাই করবেন, নকডাউন নেওয়ার চেষ্টা, শট কানেক্ট করেছে, দুটো প্লেয়ার মিলেই কিন্তু ধসিয়ে ফেললেন সেই জায়গায় নেমলেসকে, এন্ড বিদায় জানিয়ে দিয়েছে। বাট একটা জিনিস, অল গেমার্স গ্লোবাল কিন্তু খুবই লেট রোটেশন সেখান থেকে নিচ্ছেন, তারা এখনো পর্যন্ত কিন্তু অতটাও বেশি অ্যাগ্রেসিভ হয়ে যাননি, তারা আস্তে ধীরেই কিন্তু সেখানে ম্যাপ কন্ট্রোল করা ট্রাই করবেন, এগিয়ে যাবেন। বুরিরাম ইউনাইটেড অলরেডি সার্কেলের ভিতরে, তাদের কাছে একটা সুযোগ আছে অল গেমার্স গ্লোবালকে
কিন্তু সার্কেলের বাইরে সেখান থেকে আটকিয়ে দেওয়ার। বাট ওভারঅল এই জায়গায় যদি আমরা একটা কথা বলি, সেখানে ইভোস তারা অলরেডি আছেন কাতুলিস্তিয়ার দিকে, তারা সেই জায়গায় অলরেডি নিজেদের সার্কেলটা ধরে ফেলেছেন, রোটেশন তারা নিয়ে নিয়েছেন। লাউড আছেন তাদের একদম সামনাসামনি বরাবর অ্যান্ড ইনফরমেশন গ্যাদারিং করছেন লাউড, যে সামনে থেকে ইভোসরা কোন দিকে আছে এবং সেই ইনফরমেশন গুলো গ্যাদার করার পরেই কিন্তু একটা পারফেক্ট অ্যাটাক হয়তো বা এই মুহূর্তে তারা দিতে পারবেন। টিম কোঅর্ডিনেশন খুবই দুর্দান্ত, তাদের পারফরমেন্স খুবই দুর্দান্ত এবং হায়ার গ্রাউন্ড অ্যাডভান্টেজ এখানে কারো কাছেই নেই আপাতত। হায়ার গ্রাউন্ড অনেক কমই আছে পুরো জায়গাগুলোতে। সো সেই জায়গায় বারমুডা ম্যাপটাতে আমরা দেখতে পারবো যে প্রথম ম্যাচে অনেক ইন্টেন্স ব্যাটল, লাস্ট সার্কেলে একটু কমই হবে, কজ টিম আস্তে আস্তে করে ফার্স্টের দিকেই কিন্তু 4টি দলকে বিদায় নিতে দেখে ফেলেছি এন্ড কিছুক্ষণের মধ্যেই পরবর্তী সার্কেল আসার পরে আরো কয়েকটি টিম কিন্তু বিদায় নিতে পারে। ওমর অন ফায়ার, ফ্যালকন অন ফায়ার কে স্পট করে ফেলা হয়েছে, এগিয়ে যাবে সেখানে ব্যাক ট্যাগ শট কানেক্ট করার ট্রাই, হাতে আছে ড্রোগন, অ্যাটাক দিয়েছেন বাট জ্যাব দিয়েছেন, একটা পারফেক্ট নক উইথ M590, হেডশটটা খুবই মারাত্মক ছিল। সত্যি বলতেই হবে পুরো টিমটা নিজেদের টিম কোঅর্ডিনেট করে খেলছে। পাসিং এই দলটার কাছে আসলে পুরোপুরি পুরো দলের স্কোয়াডের একটা রোটেশনাল গেম রয়েছে। ওদিকে প্রতীক এলিমিনেট করেছেন, ঠাকুরি এলিমিনেট করেছেন, আরো একটা দলের বিদায় হয়ে গিয়েছে। বাট লুক এট দিস নেপালি জায়ান্ট ডিআরএস গেমিং উইথ 6 অফ এলিমিনেশন। সার্কেলের কন্ট্রোলটা এখন পর্যন্ত নিজেদের ফেভারে আছে। হ্যাঁ, জোনের বাইরে কিছুটা পড়ে গিয়েছেন, প্রেসার একটু থাকবেই ফর শিওর, বাট সেখান থেকে তারা আমার মনে হয় সময়ের সঙ্গে সঙ্গে সেফ জোনের একটা ভালো পজিশনে যেতে পারবে। 10 থেকে 11 মিনিটের মতো চলমান ম্যাচ, যেখানে 7টি দল এখনো সার্ভাইভ করছে। আমি জাস্ট এখনো অপেক্ষা করছি কখন প্যারাডক্সদের ফাইট দেখবো। এই আফ্রিকান টিম যে কতটা স্ট্রং তার প্রমাণ হয়তো দেবেন। বলতেই কিন্তু আমরা স্নেকিকে দেখে নিয়েছি কিছুটা সময়ের জন্য। স্নেকি তারা কিন্তু তাদের ফাইট আরো একবার ফাইটের জন্য প্রস্তুত। শর্ট রেঞ্জের প্রতীক এগিয়ে যাবেন, ডারস প্রোভাইডার স্টার্ট করবেন M590 হাতে। আরো একটা স্কোর, আরো একটা নাম, what a show from Troix, the ultimate best sniper for this team। তবে প্রতীককে এই মুহূর্তে করা হয়েছে ডাউন এবং সেখান থেকে কিন্তু একমাত্র প্লেয়ার এই জিডি থেকে করে যাবেন সার্ভাইভ। এত ডমিনেশন, ফ্যালকন হোক কিংবা যে কোনো টিমের এগেনস্টে দুর্দান্ত স্কোর করেছেন এই টিম, বাট ডিআরএস এর এগেনস্টে রীতিমতো এই টিমটার কিন্তু বেশ চাপ তৈরি হয়ে গিয়েছে। ইয়েস, অবভিয়াসলি জিডি তাদের কাছে এখন একমাত্র প্লেয়ার বেঁচে আছেন বেনক্লিক্স, এবং সেখান থেকে বিনলি তিনি কিন্তু পিছু পা ফেলছেন বা তাকে স্পট করা হয়েছে স্ট্রয়েক্সের তরফ থেকে। ডিআরএস গেমিং, লুক অ্যাট দ্যাট, আ নিউ কামার, প্রথমবারে এই আসরে এসেছেন, বাট তাদের কনফিডেন্স লেভেল, তাদের মাইন্ডসেট, ইটস অন আনাদার লেভেল। লুক অ্যাট দ্যাম, তারা পারফর্ম করছে জাস্ট লাইক এটা তাদের রেগুলার বেসিসের টুর্নামেন্ট। তারা যেভাবে খেলছেন, তারা যেভাবে পারফর্ম করতেছেন, মানে তাদের মাইন্ডসেটটা অন আনাদার লেভেল। নেপালি টিম জাস্ট ওয়াও। ঠাকুরি প্রত্যেকটা ব্যাটেলে নিজেদেরকে এগিয়ে রাখছে এন্ড দিস প্লেয়ার, আসলে আমরা অনেকগুলো লবিতে আসলে এই দলটাকে দেখতে পেয়েছি, ডিআরএস গেমিং এর এই টিমটাকে। আলু, ঠাকুরি, প্রতীক, সোরেক, প্রত্যেকটা লবিতে আসলে তারা দুর্দান্ত ভালো একটা পজিশন নিয়েছেন। তারা চারদিক থেকে টিমগুলোকে প্রেসার করবেন। এই মুহূর্তে আমার মনে হচ্ছে না ডিআরএস কে ডমিনেট করতে এতটাও ইজি হবে বাদ বাকি দলগুলো। এক্স্যাক্টলি, আমার মনে হয় স্ট্রোয়েক্স যে টিমটাতে এখনো সার্ভাইভ করে যাচ্ছেন সেটা একটা বিরাট বড় ট্রাম্প কার্ড সেট করবে ফর টিম ডিআরএস গেমিং। নেপালি এই টিমটা প্রথম গেমে কিন্তু একটা বড় স্কোর কালেকশনের দিকে ফোকাস করছেন। অন দ্য আদার সাইড AGAL, ইয়াপ, এই টিমটা কিন্তু এখনো বড় স্কোরের দিকে কোনো সুযোগ তৈরি করে উঠতে পারেনি, এখনো স্লোলি এগিয়ে যাচ্ছেন। গান ডাইনেস্টি তারা কিন্তু আবারও রিভাইভ করে ফিরিয়ে এনেছেন পুরো লাইন আপকে, পুরো স্কোয়াড সমেত আবারও ফাইটে যাবেন। বাট হোয়াট অ্যাবাউট লাউড, হোয়াট অ্যাবাউট প্যারাডক্স, কি করবেন তারা? সময়ের সঙ্গে সঙ্গে অনেক বেশি প্যাসিভনেস দেখাচ্ছেন, বিশেষ করে টিম বুড়িরাম ইউনাইটেড ই স্পোর্টসকেও সেভাবে কোনো ফাইটে লক্ষ্য করা যায়নি। এই মুহূর্তে কিন্তু সার্কেল ক্লোজিং হচ্ছে, সো আমার মনে হয় ফাসিং এই সার্কেলটা ক্লোজ হতেই আলটিমেট ব্যাটল, আলটিমেট ফাইট এবং বুইয়ার পথ পর্যন্ত আমরা সবাই পৌঁছতে পারবো অবশ্যই। এবং সেই জায়গায় যদি এই সার্কেলটা কথা বলি, একটু খানিকটা ব্যতিক্রম করেছে ইভোস দিকে, একটা রোটেশন নিতে হবে। তারা অলরেডি এতক্ষণ ধরে অনেক ধরেই কিন্তু জোনের ভিতরে ছিল, বাট এইবার তাদেরকে কিন্তু এন্টার করতে হবে লাউডের সামনে দিয়ে, অর বুড়িরামকে ট্যাকেল করে তাদেরকে এন্টার করতে হবে। ফাইট নেওয়া ছাড়া ইভোস এন্ট্রি করতে পারবে না। অন্যদিকে ডিআরএস গেমিংকে লক্ষ্য করো, তাদের পজিশন কন্ট্রোলটা কতটা ভিন্ন, তাদের পারফরমেন্সটা কতটা ভিন্ন। অন্যান্য দল থেকে তাদের একটা পারফেক্ট পজিশন আছে এবং সেই পজিশনটাকে তারা কিন্তু অ্যাডভান্টেজে রূপান্তরিত করেছে। এছাড়াও পিডিএক্স, প্যারাডক্স গেমিং যারা আছে আফ্রিকা থেকে, তারাও কিন্তু এখনো সার্ভাইভ করবে, অ্যাটাকগুলো করার ট্রাই করবে। ট্যাকটিক্যাল ডিসিশন মেকিং অনেক পারফেক্ট
ফাইট যাচ্ছে লাউডের, তারা অনেকক্ষণ ধরে সার্ভাইভ করছেন, স্লো এন্ড স্টেডিলি এগিয়ে যাচ্ছে। অন্যদিকে গান ডাইনেস্টি কিলের উপরে কিল তুলেছেন, 15টা এলিমিনেশন। জাস্ট লুক এট দ্যাট, ডিআরএস এন্ড গান ডাইনেস্টি দে আর অন অ্যানাদার লেভেল। বাট জিডি তারা এবার ফাইট করবে উইথ টিম ডিআরএস গেমিং। একটা হেড টু হেড ব্যাটল হয়তো ইনিশিয়েট দেখতে পাবো দুটো দলকে, একদম ক্লোজ রেঞ্জে ব্যাটল। অল গেমস গ্লোবাল সাইফার, দ্যাট ওয়াজ আ গুড হেডশট এন্ড একটা হাই গ্রাউন্ড ফাইট থেকে কিন্তু আমরা দেখতে পাবো লো গ্রাউন্ড ফাইট এসে গিয়েছে। অল গেমস গ্লোবাল সাইফার টেকস অ্যানাদার নক। মুহূর্তের মধ্যে ব্যাক টু ব্যাক দুটো নক নিয়ে অল গেমস গ্লোবাল নিজে থেকে আরো পাওয়ারফুল বানিয়ে তুলেছে। এক্স্যাক্টলি, তবে ক্ষতিও কিন্তু হয়েছে সেই জায়গা থেকে। ভারসের মতো একজন সাপোর্টিভ অ্যাথলিটকে এখান থেকে হারিয়ে ফেলাটাও কিন্তু অল গেমারদের জন্য যথেষ্ট চাপের তৈরি করে দেবে। এই মুহূর্তে বিএনএলএক্স ওয়াই তিনি কিন্তু স্কোপে রেখেছেন, স্নাইপার শটগুলো কানেকশন পেলে কিন্তু খুবই ভালো হতো। বাট এই মুহূর্তে নেমলেস হয়েছেন ডাউন ফ্রম ডিআরএস। আলু পারফেক্ট স্নাইপার শট, সঙ্গে সঙ্গে ডিআরএস স্কোর বোর্ডে আরো কিছু স্কোর কালেকশন। ইয়েস, আলু সিকিউর করবেন আরো এলিমিনেশন পয়েন্ট, এলিমিনেট হয়ে যাবেন এই ব্যাটল থেকে। প্যারাডক্স গেমিং লম্বা সময় সার্ভাইভ করতে পারলেও সিচুয়েশন কিন্তু হাতছাড়া হচ্ছে। What about Gun Dynasty? They are literally amazing with their outstanding performance. Eliminate hয়েছেন all gamers right now. DRS এর কাছে আরো একবার পারফেক্ট পজিশনাল কন্ট্রোল, বাট লাউডদের কাছে লম্বা সময় নিজেদের এই যে কন্ট্রোলটা, সেটা আমার মনে হয় লেট গেমে একদম লাস্ট মোমেন্টে একটা হাই হেল্প করবে। ট্র্যাপ নিডস টু বি পসেসড এন্ড এই মুহূর্তে গ্লাকে লক করা যাচ্ছে। তারা কিন্তু একদম এই এল শেপটাকে কাজে লাগিয়ে এই বোল্ডের এগেইনস্টে করে যাচ্ছে ব্যাক টু ব্যাক ফাইট। 15 থেকে 16 মিনিটের মধ্যে ব্যাটল, এখনো 5টি দল, 18 জন প্লেয়ার করছে সার্ভাইভ। এবার কিন্তু ডিআরএস গেমিংকে একটা আলটিমেট ব্যাটলে যেতেই হবে, যে ব্যাটল তাদেরকে আরো একবার উইন রেশিওতে নিয়ে যেতে পারে। বাট ইভোস ডিভাইন রীতিমতো আমাদেরকে সারপ্রাইজ করছে একটা ক্রুশাল সার্কেল থেকেও নিজেদের পজিশনটা শক্তপোক্ত ধরে রাখার মধ্য থেকে। অবশ্যই সেই জায়গায় ব্রেকে টেক ডাউন নেওয়া হয়েছে। মশি ভালো একটা শট, বুড়িরাম ইউনাইটেড লেফট থেকে এগিয়ে আসবেন, একটা করার ট্রাই করবেন রাইট সাইডে ডিআরএস গেমিং, লেফট সাইডে নিচের দিকেই কিন্তু বুড়িরাম ইউনাইটেড চারদিক থেকে ঘিরে গিয়েছেন। সেখানে লাউড নিজেদের পজিশন কন্ট্রোলটাকে আসলে ধরে রাখতে পারবেন। বাট ডিআরএস গেমিং, বুড়িরাম ইউনাইটেড এবং লাউডের চাপে ইভোস ডিভাইন আর ওয়াইপ আউট। নাও ইটস আ ফাইট বিটুইন দ্য 4 টিমস। ডোন্ট ব্লিঙ্ক গাইস, ডোন্ট ব্লিঙ্ক। একটা হিস্টোরি সেখানে মিস করে ফেলবেন আপনারা যদি সেকেন্ডসের জন্য আপনি ব্লিঙ্ক করেন। চোখের পলকও ফেলা যাচ্ছে না জয় এই জায়গা থেকে। প্রত্যেকটা সেকেন্ড কিন্তু অনেক বেশি ইম্পর্টেন্ট। সামনের দিকে এগিয়ে যাবে, আরো একটা সার্কেল ক্লোজিং চলে এসেছে, অনেক বেশি প্রেসার আর লাউড আছে। বাট বুড়িরাম ইউনাইটেড তারা অনেকক্ষণ ধরে সার্ভাইভ করছিলেন, কিল এলিমিনেশন কম গ্যাদার করছিলেন। এখন এটাই কিন্তু সময় তাদেরকে এগিয়ে আসার। ডিআরএস গেমিং লেফট থেকে ভালো অ্যাটাক করবে, ওয়াল দিয়ে নিজেদেরকে ডিফেন্ড করবে। ঠাকুরি এখনো লাইভ আছেন, আশা করতে পারে ডিআরএস গেমিং এখনো একটা বড় সড়ো মাপের একটা হাত দিতে পারে গান ডাইনেস্টি, লাউড এন্ড বুড়িরাম ইউনাইটেড। এক্স্যাক্টলি, শেষ মুহূর্তে ব্যাটলে স্ট্রোকস স্নাইপার শট বলো কিংবা আলু ক্লোজ রেঞ্জ এন্ড ডমিনেশন সবকিছু হবে। আলু সাইড থেকে হেডশট ডাউন। সেই পুরনো শত্রুতা যেন আবার প্রমাণ পেয়েছে। আফ্রিকান টিমটাকে যেন আবারও একটা চরম চাপে রাখা হবে। ইয়েস, প্রেশার ইজ ভেরি মাচ হাই রাইট নাও। আমরা কিন্তু লক্ষ্য করছি ডিআরএস গেমিংকে নিজেদের কম্পাউন্ডে কিন্তু কন্ট্রোলটা রাখতে, নিজেদের কম্পাউন্ডে একটা ও মাই গড পেয়েছেন। সিলেকশন করতে কিন্তু আবারও লাউড পিছিয়ে যাবেন, লাউড অন্য অ্যাঙ্গেলে চলে যেতে যাবেন। বুড়িরাম ইউনাইটেড স্পোর্টস গোলগুলো চলে এসেছে রাইট নাও। নশি, ওয়াসানা, জয়না এন্ড গেটাই। ওয়াসানা কাছে আরো একটা ডাউন, সঙ্গে সঙ্গে সে এলিমিনেশন করা হবে কনফার্ম এন্ড স্টিল ডিআরএস দ্য ফাইট উইথ ট্রিপল রোস্টার। লাউড ও মাই গড, প্রেশার ট্র্যাপ ট্রাই করছেন এট দ্য সেম টাইম, ট্রিপলস এন্ড গান ফায়ার সবকিছু প্রোভাইড করতে। লুক এট ডিআরএস গেমিং, দে আর লিটারালি আ হিরো টিম ফর আ রিজন ফর নাও। প্রথম গেমে কিন্তু নজর কাড়া পারফরম্যান্স, শেষ সার্কেল পর্যন্ত চোখে চোখ রেখে এক্সপেরিয়েন্স ক্যাম্পেইনারদেরকে সামলে নিচ্ছেন এবং নিজেদের এক্সপেরিয়েন্সের প্রমাণটা করছেন। বলছিলাম সাউথ এশিয়ান টিমদের মধ্যে থেকে কোনো না কোনো দল শুরুতেই ওয়ার্ল্ডের সবচেয়ে এক্সপেরিয়েন্স টিমগুলোকে একদম বড় একটা স্টেটমেন্ট দেবে এবং ডিআরএস সেটাই দিচ্ছেন উইথ গ্রেনেড। চাকুরি ট্রাইং देयर বেস্ট এন্ড একটা গ্রেনেড এটা হেল্প করবে, হাই হেল্প করছে ব্যাক টু ব্যাক। কি মনে হচ্ছে ফাসিন কে করবে এই ব্যাটলে বুইয়া? Hoping the Asian teams, come on, you guys can do it. Buriram United, they are still alive but loud. তারাও কিন্তু বেঁচে আছে, কেউ কাউকে ছাড় দিবে না। Loud fight engage left side থেকে left and team Gun Dynasty are wipe out. অন্যদিকে আছে টিম লাউড, আরো একবার আসলো মতো খেলা ট্রাই করবে। ডিআরএস গেমিং, they are proving themselves, কোনোভাবেই তারা ছাড় দিবেন না। প্রত্যেকটা মোমেন্টে নিজেদেরকে প্রুভ করেছেন। বুরিরাম এন্ট্রি দিবে 2v2 একটা সিনারিও। Jack Storek, what a sniper shot! Look at that! Take down the loud and no more. And team DRS এবার 3v2 এর একটা ব্যাটল, বাট ডিআরএস গেমিং নেপালি এই দল যেভাবে প্রমাণ করেছে নিজেদেরকে আর কিছু বলার নেই। একটা বড় স্টেটমেন্ট তারা দিয়ে দিয়েছে। বাট দ্য লাউড, দে আর ব্যাক ইন দ্য ফর্ম, দে আর ব্যাক ইন দ্য
গেম। এতক্ষণ ধরে যেই পেশেন্সটা তারা রেখেছিলেন সেই পেশেন্সটা কাজে দিবে এখন। সামনে যাবে একটা অলমাইটি ফোর শট কানেক্টেড ড্রপ ডাউন। Storex the one. Oh my god, Storex, this player, he is just outstanding. কোনোভাবেই কোনো কমতি দেখাননি। সোয়াটসা তিনি এগিয়ে যাবেন সামনে। লেফট সাইড থেকে অ্যাটাক করতেও ভয় পাচ্ছেন কজ Storex একাই যথেষ্ট পুরো টিমকে ধ্বংস করতে এগিয়ে যাবে। But Rampage pieces no more and the booyah, booyah, booyah for the Loudspeakers. Amazing show from Loudspeakers! What outstanding performance! প্রথম গেমেই নিজেদের সেই সেরা শোটা প্রমাণ করলেন ব্রাজিলিয়ান এই টিমটি। ফিরে এসেছে শুধু তাই নয়, আরো একবার জানান দিয়েছে কতটা স্ট্রং তারা। তবে সত্যি বলতে হবে সাউথ এশিয়ান টিমটাকে চোখে চোখ রেখে এই কম্পিটিশনে আসলে যথেষ্ট প্রেশার তো ফেস করেছেন ফর শিওর। অ্যামেজিং শো ফ্রম টিম ডিআরএস গেমিং অলসো। একটা সত্যি একটা ক্ল্যাব ডিজার্ভ করে টিম ডিআরএস গেমিং। অ্যাট দ্য সেম টাইম লাউড যে মিশনে ছিলেন, যে পজিশনে ছিলেন, সেখান থেকে আলটিমেটলি তারা বুইয়ার জন্যই খেলছিলেন, প্লাস মেন্টাল গেমটা খেলছিলেন সাকসেসফুলি। প্রথম গেমটা কিন্তু নিজেদের ফেভারে অ্যামেজিং বুইয়া তারা শেষ করলেন তারা ফাসে। অবশ্যই অবশ্যই, এবং সেই জায়গাতে একটা জিনিস বলতেই হয়, অ্যাজ আ ফার্স্ট টাইম ডিআরএস গেমিং প্রথম ম্যাচে যেই পারফরমেন্সটা দিলেন, যেভাবে ইমপ্লিমেন্টগুলো করলেন, যেভাবে পারফেক্ট ফাইটগুলো দিলেন জয়, দিস ওয়াজ ম্যাসিভ। একটা জানান দিয়ে দিচ্ছেন যে আমরা এবার প্রথমবার এসেছি তো কি হয়েছে, দিস ইজ আওয়ার লবি, আমরা জানি এখানে কেমন পারফর্ম করতে হয়, কিভাবে পা রাখতে হয়, এবং সেটাই কিন্তু জানান দিচ্ছেন আসলে টিম ডিআরএস গেমিং। অ্যান্ড নেপালি এই দল যেভাবে পারফর্ম করছে, প্রত্যেকটা ফ্লো যেভাবে মেনটেন করছে, দ্যাটস অন আনাদার লেভেল। অ্যান্ড লাস্ট সেকেন্ডের আসলে স্ট্রোকস অনেক ট্রাই করেছেন স্টোরেক্স, অনেক বেশি চেষ্টা করেছেন, বাট ইন দি এন্ড অফ দ্য ডে আসলে ম্যান পাওয়ারের সামনে আপনি কখনো একা 1v3 অ্যাজ আ স্নাইপার প্লেয়ার ইটস কোয়াইট টাফ। হয়তোবা তার কাছে শর্ট রেঞ্জের কোনো গান থাকলে একটা ডিফারেন্ট সিনারিও আমরা দেখতে পেতাম, বাট না, ইন দি এন্ড অফ দ্য ডে স্টোরেক্স অনেক ভালো পারফর্ম করেছে। ডিআরএস ও তো ম্যাচে একটা ভালো আউটপুট দিয়েছে, স্টিল এখনো সুযোগ আছে অন্যান্য টিমসদের কামব্যাক করার। এখনো ম্যাচেস বাকি আছে, 12 ম্যাচ প্লে করতে হবে, এখনো আরো 5টি ম্যাচ আজকের দিনের জন্য তাদের কাছে বাকি আছে। সো ব্যাক টু ব্যাক রিদমটা যদি পারফেক্টলি ফ্লো মেনটেন করতে পারে তাহলে কিন্তু সেই জায়গায় একটা বেটার আউটপুট আমরা আশা করতে পারি। বাট জয়, একটা জিনিস অ্যাজ আ বাংলাদেশি, সো বাংলাদেশি দল তাদের থেকে একটা আশাপূর্ণ এরকম সেম পারফরমেন্স আমি আশা করছি আসলে। হতেই পারে, হবে ফাসিন, দেখো মনে প্রাণে বিশ্বাস রাখো, কারণ দলগুলো যেভাবে খেলছে, স্ট্রোয়েক্স, প্রতীক, ঠাকুর এদের টিম এবং আলু যেভাবে আসলে তারা তাদের গেম প্ল্যানটা সেট করে যেভাবে খেলছেন, আমার মনে হয় আসলে অনেক টিম সাউথ এশিয়ান টিমদের জন্য আমি শুরুতে ম্যাচের আগেই মেনশন করেছি তোমাকে, দেখো সাউথ ইস্ট এশিয়ান, ব্রাজিলিয়ান, লাতিন আমেরিকান কিংবা যারা আফ্রিকান, যারা ফার্স্ট অ্যাপিয়ারেন্স হলো এই ইস্পোর্টস ওয়ার্ল্ড কাপ 2026-এ, এই ডার্ক হর্সদেরকে ওয়েল এক্সপেরিয়েন্স টিমরা লম্বা চওড়া সময় ধরে গ্লোবাল স্টেজ মেনটেন করা টিমগুলো নতুন করে চিনবে এই ইস্পোর্টস ওয়ার্ল্ড কাপ 2026-এ। শুরুটা হয়েছে টিম ডিআরএস গেমিং দ্বারা, আমার মনে হয় এই সময়ের সঙ্গে সঙ্গে ডার্ক হর্স টিমগুলোকে সবাই চিনতে যাচ্ছে। বাংলাদেশি টিম যদিও বা একটা প্রেশার সিচুয়েশন ছিল, যে পজিশন থেকে আসলে পিনা তার ব্যাক টু ব্যাক কার 90 স্কোরগুলো করে যাচ্ছিলেন, ডিফারেন্ট অ্যাঙ্গেল থেকে লিমিট দেখে মনেই হচ্ছিল একটা সময়ের জন্য যে আসলে দুজন স্নাইপারে এমন স্ট্র্যাটেজিক গেম আমার মনে হয় ফ্যালকনকে এতটাও ছড়িয়ে ছিটিয়ে খেলতে দেখা যায় না। এটা আজকের জন্য আমার কাছে কমপ্লিটলি একটা সারপ্রাইজ ছিল, বাট খুবই স্ট্র্যাটেজিক্যালি কাজে লেগে গিয়েছে এগেনস্ট টাইটান ইস্পোর্টস। বাট রাহাত কতটা আসলে কুল মাইন্ডেড পারফর্মার, তিনি কিন্তু প্রেশার সিচুয়েশনে নক নেওয়ার চেষ্টা করেছেন, দেখিয়েছেন যে হ্যাঁ তিনি পারেন। সো হোপ ফর দ্য বেস্ট ফর টাইটান ইস্পোর্টস, একটা ওভারকাম আমরা হয়তো নেক্সট গেমে দেখতে পারি ফাসিং, সেটার জন্যই আমাদের অপেক্ষা করতে হবে। অন্যদিকে যদি আমরা হিসেব করি বুড়িরাম ইউনাইটেড ইস্পোর্টস এবং ফাইট যখন স্টার্ট হলো, বুড়িরাম কিংবা গান ডাইনেস্টি এই দুটো টিমের এগেনস্টে যখন ডিআরএস ফাইট করলেন, তখন ডিআরএস এর আসলে কোনটা পাওয়ার সেটা প্রমাণ হয়ে গেছে। নাও তাদের নিজেদের রিদমে খেলতে হবে যদি সাউথ এশিয়ান টিম হিসেবে বা নিজেদের রিজিয়নাল আসলে চ্যাম্পিয়ন যে ট্যাগটা, সেই ট্যাগটাকে ধরে রাখতে হয়। সেম রিদমে খেলতে পারলে গ্র্যান্ড ফাইনাল আই থিঙ্ক ইজি ফর ডিআরএস গেমিং। অবভিয়াসলি ডিআরএস গেমিং যেভাবে পারফর্ম করতেছেন, যেভাবে তারা খেলতেছেন, সেটা দেখে তো মনে হচ্ছে তাই তারা লবিটাকে ডমিনেট করতে এসেছে। এর পাশাপাশি তারা এই লবিতে নিজেদের নাম একদম সর্বোচ্চ উচ্চতায় কিন্তু রাখতে চাচ্ছে। তারা কোনোভাবেই আসলে জয় সার্ভাইভাল স্টেজে যেতে চায় না, তারা চায় গ্রুপ স্টেজ থেকেই যেন তারা কোয়ালিফাই করে পরবর্তী রাউন্ডে বা ডাইরেক্ট গ্র্যান্ড ফিনালে কনফার্ম করে ফেলতে। বিকজ আমরা সকলেই জানি গ্রুপ স্টেজ আরও বেশি হার্ড হতে চলেছে, বিকজ দ্যাটস আ ডু অর ডাই
থিং। সো সেই জায়গায় অলরেডি এই জায়গায় এখন টিমসরা একটু ভেবেচিন্তে পারফর্ম করবে ইন গ্রুপ স্টেজ, বাট ইন দ্য সার্ভাইভাল রাউন্ড কেউ চিন্তা ভাবনা করবে না, সবাই অ্যাগ্রেশন দেখাবে, সবাই সেখানে ডুও ডাই পারফরমেন্স করবেন, সবার জন্যই একটা চান্স থাকবে সার্ভাইভাল স্টেজে। সো সার্ভাইভাল স্টেজেস আর মোর হার্ড দ্যান দ্য গ্রুপ স্টেজ আমি বলে মনে করি আমার পার্সপেক্টিভ থেকে। বাট সেই জায়গায় যদি আমরা কথা বলি, এখন আপাতত দলগুলো প্রথম ম্যাচ শেষ করেছে, দিস ওয়াজ দ্য ফার্স্ট ম্যাচ অফ ইডব্লিউসি 2026। এখনো আরো অনেক ম্যাচ বাকি, আরো অনেক ম্যাচ পারফর্ম করা বাকি। সো সুযোগ আছে, রিদম এখনো মেনটেন করতে পারবে। রিদম যেহেতু ব্রেক হয়েছে, সেই রিদমটাকে আবারও ফিরিয়ে আনা যাবে। যেই দলগুলো #6 এর নিচে আছে, সো তারা আবারও ফিরে আসার সুযোগ এখনো পর্যন্ত আছে। অ্যান্ড আই এম হোপিং যে তারা ফিরে আসবে, বিকজ তারা অলরেডি তাদের নিজেদের রিজনে বা নিজেদের সেই স্টেটে তারা কিন্তু চ্যাম্পিয়ন, তারা অলরেডি সেই জায়গায় চ্যাম্পিয়ন হয়ে এসেছে, কেউ সেই জায়গায় সব থেকে বেশি ডমিনেট করে এসেছে। সো দিস টিমস নোজ হাউ টু প্লে দ্য গেম অ্যান্ড কিভাবে এই পুরো গেমের এনভায়রনমেন্টটা কাজ করে, কামব্যাক কিভাবে করতে হয় সেটা তারা জানে। সো প্রি এক্সপিরিয়েন্স তাদের অলরেডি আছে নিজেদের রিজনে। এবার জাস্ট ইন্টারন্যাশনাল স্টেজের সামনে পৃথিবীর সব থেকে বেস্ট 24 দলের সামনে এবং বেস্ট 12টা দল এখন আপাতত পারফর্ম করছে গ্রুপ বি এতে, এবং সেই গ্রুপ এতে এবার তাদেরকে জাস্ট নিজেদেরকে প্রমাণ করতে হবে। এক্স্যাক্টলি ফাসিন, আমার মনে হয় দর্শক আমরা আসলে একই সঙ্গে যখন টিমগুলোকে নিয়ে সেলিব্রেট করছি, ফাসিনকে নিয়েও সেলিব্রেট করা উচিত। আসলে প্যাশনেট কাস্টার, আসলে সিচুয়েশন, নিজের ফিজিক্যাল কন্ডিশন, কেউ মানে আপস অ্যান্ড ডাউনস তো সবার লাইফেই থাকবে, বাট এভাবেও আপনাদেরকে চিয়ার করছে। ইটস অল অ্যাবাউট দ্য প্যাশন। সো গাইজ, আপনারা যারা যারা আপনাদের ফেভারিট টিমকে নিয়ে প্যাশনেট, মেক শিওর টু মেনশন উইথ হ্যাশট্যাগ নিজের প্রিয় টিমকে, নিজের প্রিয় টিমের ট্যাগকে, এবং বাংলাদেশের ফ্ল্যাগ কিন্তু আপনারা হ্যাশট্যাগ দিয়ে মেনশন করতে পারেন। কমেন্ট সেকশন উন্মুক্ত, এবং সাবস্ক্রাইব করতে হবে ফ্রি ফায়ার স্পোর্টস বাংলাদেশকে। ব্যাটল নিয়ে কথা হচ্ছিল, ডিফারেন্ট টাইমে ডিফারেন্ট কোথায় কোন জায়গাগুলোতে আসলে ফাইট স্টার্ট করেন, সেই ব্যাপারগুলো নিয়ে কথা হচ্ছিল। এজি আজকের দিনে আসলে অল গেমারদেরকে যেরকম টাইপ অফ অ্যাপ্রোচমেন্টে দেখেছি, অল গেমার, এবং আমার মনে হয় যে অল গেমার এই টাইপ অফ পারফরমেন্স করতে আসলে অভ্যস্ত নন। প্রথম গেমটা আমার মনে হয় তারা কমপ্লিটলি রিড করতে চেয়েছে, লবির পজিশনটা তারা বুঝতে চেয়েছে, কারণ প্রিভিয়াসলি আসলে তারা 2 থেকে 3টে ফ্রেশার্স টিম পেয়েছিলেন, বাট ফর দিস সিজন আমার মনে হয় অনেকগুলো ফ্রেশার্স ল্যাটিন আমেরিকা থেকে যে টিমগুলো এসেছেন, আফ্রিকান টিম, বাংলাদেশ, পাকিস্তান, ইন্ডিয়া, নেপাল, এতগুলো নতুন নাম, সবাইকে আসলে একটু বুঝতে হয়তো সময় নিচ্ছেন ওয়েল নোন টিমগুলো, এবং তার পরবর্তীতে নিজেদের স্বভাবজাত হয়তো দেখাবেন, নিজেদের ডিফারেন্ট স্ট্র্যাটেজিক গেম তারা খেলবেন। বাট একটা ব্যাপার ফাসিন, আমরা যখন কথা বলছিলাম, দেখো কাটলস্টুয়া এবং অবজারভেটরির মাঝখানে যে পাহাড়টুকু রয়েছে, সেখানেই কিন্তু প্যারাডক্স লম্বা সময় হোল্ড গেম খেলে গিয়েছে, এবং ওই জায়গা থেকে আসলে ওই পজিশন থেকে তারা ইভোস ডিভাইনকে ইজিলি কিন্তু গেট কিপ করতে পারতেন, প্রেশারাইজ করতে পারতেন, এবং তাতে করে কিন্তু ইভোসদের জন্য গেমটা লং করা পসিবল হতো না। কিন্তু কেন যেন প্যারাডক্স ওই সিচুয়েশনটাকে কোনোভাবে ম্যানেজ করতে পারেনি। জোন তাদের ফেভারে ছিল, বাট আমার মনে হয় ডিফেন্স করার যে ক্যাপাবিলিটি, ওই জায়গাটাতে একটা ঘাটতি পড়েছে প্যারাডক্সের। আদারওয়াইজ ইভোসদের সিচুয়েশনটা এতটাও ইজি হতো না, সার্কেল মেক করাটা এতটাও ইজি হতো না। সো ক্রমশই ব্যাটল গ্রাউন্ড আরো বেশি টাফ হবে, রাফ অ্যান্ড টাফ। এই ব্যাটল গ্রাউন্ডে এক্সপেরিয়েন্সের পাশাপাশি নিজেদের সেই গেম সিনস গুলোকে আমার মনে হয় যে এক্সপ্লোর করতে আমরা দেখতে পারবো টিমগুলোর সাইড থেকে। অবশ্যই সেটা তো বটেই, এবং সেখান থেকে আমরা দেখতে তো পারবো। বাট রাইট নাও একটা প্রবলেমেটিক সিনারিও যেটা আমি মনে করি আপাতত চলছে, যে প্রথম দিক থেকে আমরা যদি গত আসরের কথা বলি, তখন কিন্তু আমরা দেখতে পেয়েছিলাম যে যেই টিমগুলো নতুন এসেছিল তাদেরকে কিন্তু অনেক প্রপারলি সেখান থেকে স্ট্রাগল ফেস করতে হয়েছিল, তাদেরকে কিন্তু অনেক বেশি টার্গেট করা হয়েছিল। বাট এবারের আসলে ফার্স্ট ম্যাচ দেখে মনে হচ্ছে সবাই নিজের ওন গেম খেলতেছেন, সবাই নিজের প্রথম প্লেটাকে একদম স্লো অ্যান্ড স্টেডিলি এগিয়ে যাচ্ছেন, নিজেদেরকে একদম বুঝতে সময় দিচ্ছেন। বাট সেই বুঝার সময়টা আসলে পরবর্তীতে কি আসলে কাল হয়ে দাঁড়াবে? যখন অন্য টিমকে আপনি বুঝতে সময় দেন বা নিজেও বুঝতে সময় লাগান, তখন কিন্তু যদি সামনে থাকা দল আপনাকে আগেই স্টাডি করে রাখে, তাহলে কিন্তু সেই জায়গায় আপনার জন্য সেখানে একটু রিস্কিয়ার সিচুয়েশন সেখানে চলে আসে, এবং রিস্ক ইজ ইকুয়াল টু রিওয়ার্ড আমরা সকলেই জানি, এবং সেখান থেকে যত বেশি রিস্ক পাবেন নিবেন, ততই বেশি সেখানে সফলতা অর্জনের সুযোগ আপনার বেড়ে যাচ্ছে। বাট লেটস সি কোন দলটা নেক্সট ম্যাচে রিস্ক নেয়, কজ এখনো পর্যন্ত আরো অনেকগুলো ম্যাচেস বাকি আছে জয়, এন্ড আমরা এনজয় করবো প্রত্যেকটা ম্যাচেস। কেমন এনজয় করছেন বাংলাদেশি ভাই ব্রাদাররা, কেমন এনজয় করছেন বাংলাদেশি অডিয়েন্স? এখনো পর্যন্ত যদি ফ্রি ফায়ার স্পোর্টস বাংলাদেশের অফিসিয়াল সোশ্যাল সাইটগুলোর সাথে যুক্ত হয়ে না থাকেন, যুক্ত হয়ে যান, কজ এরকম অসাধারণ টুর্নামেন্ট এবং নিজের দেশকে সাপোর্ট করতে হলে আমাদের সাথেই যুক্ত থাকতে হবে।
এক্স্যাক্টলি, এবং পুরো আসর জুড়ে আমি অডিয়েন্সদেরকে রিকোয়েস্ট করব 15, 16, 17 এবং 18 এই 4টে দিন ক্যালেন্ডারের 4টে সংখ্যাকে এই মাসের জুলাই মাসের এই 4টি সংখ্যা ক্যালেন্ডারে অবশ্যই আপনারা একটা সার্কেল মার্ক করে রাখবেন এবং প্রতিদিন সেম টাইমে আমাদের সঙ্গে জয়েন করতে হবে এবং ব্যাটেলগুলো এনজয় করতে হবে। নিজেদের বেস্ট পারফরমেন্সগুলোই কিন্তু আসলে ডেলিভার করছেন এবারের আসরের 24টি দলের প্রতিটি দল। বিশেষ করে আমরা এখন পর্যন্ত প্রথম গেমই দেখেছি, তবে সময়ের সঙ্গে সঙ্গে আরো বেশি কিন্তু চমৎকার কিছু ফাইট দেখবো। নাটকীয় ম্যাচগুলো কিন্তু এখনো বাকি আছে। কালাহারি ডেজার্ট আইল্যান্ডের হাই ইন্টেন্সিভ ম্যাচ, আপার গ্রাউন্ড লোয়ার গ্রাউন্ডের অ্যাডভান্টেজ মেকিং গুলো সবকিছু কিন্তু আমাদেরকে প্রমাণ করবে। বাট নাও গাইজ, আমরা চলে যাচ্ছি আমাদের পরবর্তী গেমে। Yes, obviously, the second number game, day 1, match number 2 has been started and আরো একটা মঞ্চ সোলারা শুরু হয়েছে। সোলারা আমরা সকলেই জানি কতটা একটা দুর্দান্ত ম্যাপ, কতটা প্রপারলি সোলারাতে আসলে সেই জায়গায় স্লাইডারের ইউজ হয়, কতটা আর্লি কিছু ফাইট দেখতে পারি এবং এছাড়াও অনেক তাড়াতাড়ি কিন্তু টিমসরা সেই জায়গায় একে অন্যকে গেট কিপ করতে পারেন সোলারাতে। পাশাপাশি সেখানে থার্ড পার্টি ইনিশিয়েটও কিন্তু অনেক বেশি হয় সোলারাতে। এই ম্যাচে সোলারার একটা দুর্দান্ত ফাইট আমরা দেখতে পাবো। বাট লিডার বোর্ডের কথা বললে আপাতত জয় লিডার বলে টপ 3-তে কিন্তু আছেন লাউড, গান ডাইনেস্টি অ্যান্ড ডিআরএস গেমিং, যেখানে গত ম্যাচের মোস্ট এলিমিনেটরস হিসেবে ছিলেন ট্র্যাপ, শিরো অ্যান্ড ডেভিড 444। ওয়াও, ইয়েস, আমার মনে হয় ডেভিড সত্যি অ্যামেজিং একজন পারফর্মার। অন্যদিকে আমরা কিন্তু স্ট্রোয়েক্স, আলু দুজনকেই লক্ষ্য করছি ফ্রম ডিআরএস। অন্যদিকে ফাইট স্টার্ট হবে গাইজ রাইট নাও। আমরা আমাদের সেকেন্ড গেম লক্ষ্য করব, যেখানে কিন্তু এবার আবারও সেই অরোরা ভার্সেস জিডিদের ফাইট স্টার্ট হয়েছে। এ কেমন কথা ফাসিন, এই দুটো দল কি আসলে পূর্ব শত্রুতা কোনো জেরে কি এসেছেন কিনা? ব্যাক টু ব্যাক তারা ক্ল্যাশ করছেন, ড্রপ পয়েন্টের ক্ল্যাশ, এক অন্যের সঙ্গে ড্রপ শেয়ার করছেন। ফর নাও অরোরাকে একটা দাঁত ভাঙা জবাব দিতেই হবে। এক্সেলের সাইড থেকে প্রথমেই হেডশট নক এসেছে, এলিমিনেশনটা করবেন সিকিউর। এসডিএল এর সাইড থেকে ডেভিড 444কে করা হচ্ছে ডাউন। আরো একটি প্লেয়ারকে চেস করার জন্য এগিয়ে তো যাবেন ফর শিওর, বাট অন্যদিকে রিভাইভ পেয়ে গেছে বাকি দুজন অ্যাথলিট। BNLXY ওয়াজ অ্যামেজিং। ইয়েস, অ্যামেজিং। এবং সেই জায়গায় গান ডাইনেস্টি বারংবার সেই জায়গায় অরোরার সাথে ফাইটগুলো কেন ইনিশিয়েট হচ্ছে, বারংবার সেই জায়গায় অরোরার সাথে ব্যাক টু ব্যাক ব্যাটেলগুলো তারা ইনিশিয়েট করছেন। আসলে এই জায়গায় তাদের কি সেম ল্যান্ডিং স্পট অর সামথিং এলস, আই ডোন্ট নো। দে আর টার্গেটিং অরোরা, গান ডাইনেস্টি, ইভোস, তারাও কিন্তু এন্টার নিবে এই দুটো টিমের মাঝখানে এবং সেই জায়গাতে তারা এবার ফাইট করার চেষ্টা করবেন। কেউ কারো থেকে কোনো কমতি দেখাবেন না। মোস্ট প্রবাবলি একটা গ্রেট এডিশন ফাইট আমরা এবার দেখতে পাবো। অ্যাবাক্স অ্যালাইভ বাট পিস মেইনটেইন করছেন দুটো প্লেয়ার। শট স্পটেড, অ্যাটাক, ড্যামেজ। ও নো, অ্যাবাক্স এখনো নকডাউন নিতে পারেনি। হোয়াট ওয়াজ দ্যাট? ডাবল বেতে থাকা সত্ত্বেও বাঁচাও। এমগড বলছেন না আপনি একটু দেরি করতেছেন অ্যাবাক্স, আমি কিন্তু নকডাউনটা বের করে দিই। এন্ড এমগড টেকস দ্য নক এন্ড প্রথম কিল এলিমিনেশন নিজেদের পকেট তুললেন ইভোসরা। বাট গাইন ডাইনেস্টি এবং অন্যান্য প্লেয়ার্সরা পজিশনগুলো চেঞ্জ করছে। বাট ও টিম টাইটান স্পোর্টস ক্লাব, they are also gathering some good kills. এক্স্যাক্টলি, এগেনস্ট টিম অল গেমার্স AGAL এর এগেনস্টেই কিন্তু ফাইটটা স্টার্ট করেছিলেন এবং সেখান থেকে কিন্তু এলিমিনেশনও তারা এবার কাউন্ট করতে পেরেছে। একটা এলিমিনেশন পয়েন্টের সঙ্গেই তারা থাকছেন। ওইদিকে দর্শক আমরা কিন্তু লক্ষ্য করছি আমাদের টিম ইভোস ডিভাইনদেরকে, তারাও কিন্তু এই ব্যাটেলে গ্যাদার করেছিলেন একটু ড্রেইনে, তবে সেখানে কিন্তু এখনো বড় স্কোর কালেকশন দেখা যায়নি। যেমনটা স্টার্ট করেছেন এবারের ফাইট থেকে আমাদের অরোরা টিমটা আরও একবার রিগ্রুপিং প্রসেসে গিয়েছেন। দুটো টিমই কিন্তু রিগ্রুপ করে ফিরিয়ে আনতে পেরেছেন প্লেয়ার। ট্যাগ ভার্সেস Falcon right now, team Apex Gaming versus Falcon এর উইন্ডমিলে স্টার্ট হবে, যেখানে অন ফায়ার পিনার রাচা এন্ড কেরোরো ব্যাটল কিন্তু এর আগে থেকেই জানতেন। আমার মনে হয় টিম Apex Gaming ফাসিন তারা খুব বুঝে শুনে রিড করেই এসেছেন যে উইন্ডমিলে তাদের জন্য একটা ক্ল্যাশ হবে এবং সেটা আর কেউ নয়, ফ্যালকন আসবেন এবং ফ্যালকনের সঙ্গে বুঝে শুনে ফাইট করতে হবে। সো ফাইটিং তারা প্রস্তুত, লেটস সি তারা ফাইট এক্সিকিউট করতে পারেন কিনা। ইয়েস, অবভিয়াসলি লেটস সি তারা ফাইট এক্সিকিউট করতে পারেন কিনা এবং এই জায়গায় তাদের কাছে সেই সুযোগটা কিন্তু এখনো পর্যন্ত আছে। এগিয়ে যাচ্ছেন সামনের দিকে, অ্যাটাকগুলো করার ট্রাই করা হবে। ড্যামেজ বাইরের ছোট নকডাউন, রাচা ব্যাক টু দ্য প্লেয়ার, হান ডাউন এন্ড শাট ডাউন হয়েছে। ফ্যালকন যেভাবে অ্যাটাকগুলো করছেন সামনের একটা বলকে একদম নস্তনাবুদ করার চেষ্টা। ট্যাগ থেকে আরো একটা প্লেয়ার সার্ভাইভিং টিম অ্যাপেক্স গেমিং, তাদের লাস্ট সার্ভাইভ করবে সেখানে জিত এবং শট কানেক্টেড ড্যামেজ করার ট্রাই ট্র্যাক এন্ড দ্যাট ওয়াজ আ গুড নক ফ্রম অন ফায়ার। হোয়াট আ শট, হোয়াট আ ড্যামেজ। ফ্যালকন আবারও কিন্তু নাচিয়ে দিয়েছেন টিম অ্যাপেক্স গেমিংদেরকে।
সত্যি বলতেই হবে ভালোই একটা ড্যান্স অফ ব্যাটেল আমরা এখান থেকে কিন্তু লক্ষ্য করেছি ফ্রম ফ্যালকন রাইট নাও। কেডি তারা কিন্তু আসলে জায়গাটা পরিবর্তন করতে ও হোয়াট আ হেডশট বাই কেডি গড অ্যামেজিং হেডশট নক এখান থেকে ফিনিশ করেছেন। ফালকনের এগেইনস্টে আরো একবার একটা স্কিল স্কাইলার ব্যবহার করেছেন এবং প্রতিপক্ষকে প্রেসারে রাখছেন। এই প্রেসারে রাখাটা জরুরি কারণ টিমের বাকি প্লেয়ারও রিভাইভে ফিরতে হবে এবং ফিরে বেটার কিছু করতে হবে। বাট পিনা ইজ হান্টিং কেডি গড রাইট নাও কমপ্লিট হান্ট করতে ব্যস্ততা দেখাবেন 151 গেইন বাট পিনা যাবেন না একদম ক্লোজ হয়েছে যাওয়ার আগে কিন্তু পজিশনটা কোনো একভাবে তারা বুঝে নেওয়ার চেষ্টা করেছেন। কেডি নিজের এইচপিটাকে রিকভার করে ফেললো আরো কিছু ড্যামেজ দিয়েছেন পিনা টিমমেটের সাপোর্ট এই ফাইটে প্রয়োজন হবে 1 ভার্সেস 1 ফাইট করছেন পিনা সময় নিচ্ছেন তিনি এই জায়গাতে বাট কেডি কি পারবেন ম্যাক্স 7 হাতে নিচের বেস্ট পারফরম্যান্স আউটপুট ডেলিভার করতে ট্রাই তো করে যাচ্ছে স্টিল নাও তবে সম্ভব পরে এখানে হবে না পিনার কাছ থেকে শেষ পর্যন্ত নক আসবে রাফেল থাকায় কিন্তু এই মুহূর্তে আরো বেশি ইজি হয়ে গেল ফালকন থেকে পিনা আর একটি স্কোর ধরে এবং ফালকনের জন্য 4টা এলিমিনেশন পয়েন্ট এখান থেকে অ্যাড করলো ট্যাগদেরকে রিভাইভিং প্রসেসে যেতে হবে। অন্যদিকে ডিআরএস গেমিং রীতিমতো এই লবিতে হিট লিস্টের ব্যবহার করছে দ্যাটস আ সারপ্রাইজিং থিং ফর অল অফ আস। Yes, obviously that's a really surprising thing, but Falcon তাদের কাছেও দেখতে পাচ্ছি যে 4টা এলিমিনেশন আছে। অল গেমার্স গ্লোবাল থেকে ব্যারোস তারা কিন্তু একটা টেক ডাউন নিয়েছেন। ম্যাপের কর্নার সাইডে আমরা দেখতে পাচ্ছি অনেকগুলো কিল ফিডে কিলগুলো তোলা হচ্ছে, অনেক বেশি প্রেসার করা হচ্ছে এবং প্রথম দল হিসাবে আসলে প্যারাডক্স গেমিং কিন্তু ওয়াইপড আউট হয়েছে। প্যারাডক্স গেমিং যেই জায়গায় গত ম্যাচে অনেক ভালো পারফরমেন্স দিয়েছিলেন, অনেকক্ষণ ধরে সার্ভাইভ করছিলেন, কিল ফিডে কিলও তুলেছিলেন, বাট এই ম্যাচে অনেক আর্লি এলিমিনেট হবেন। বাট ডিপি তাদের সাথে এবার অল গেমার্স গ্লোবালের একটা ফাইট কিন্তু দেখতে পাবো। ডাইনার্স সেখানে কিন্তু দেখতে পাবো যেমন স্প্রাইট তারা এগিয়ে যাবে বাট ওয়াও অল গেমার্স লেভেল থেকে সেখান থেকে হোয়াট আ শট এন্ড খুবই দুর্দান্তভাবে কিন্তু এখন দেখতে পাচ্ছি একটা ভালো নক নিয়েছে। 4টি এলিমিনেশন সিকিউর করবে ব্যাক টু ব্যাক সেই জায়গায় কিল ফিলে কিলগুলো তোলা হচ্ছে। বাট অন্যদিকে ফ্যালকন গত ম্যাচে যেই ভুলগুলো করেছেন এই ম্যাচে সেই ভুলগুলো কোনোভাবেই করতে পারছে না। একদমই ডিপি ভার্সেস এজিদের ফাইটে আমরা কিন্তু সাইফাকে এই মুহূর্তে ও নো পরিবর্তন করার সুযোগ কি পাবেন ভ্যারোস তিনি কিন্তু উল্টো পথেই হেঁটেছিলেন যেখান থেকে আসছে প্রতিপক্ষ শত্রুর আক্রমণটা সামলে নিতে কিন্তু এই মুহূর্তে প্রেসারে পড়তে হতেও পারে। জাজি টেকেন ডাউন আসওয়াব অলসো টেক ডাউন এই মুহূর্তে সাইফা এন্ড ভ্যারোস সামলে নিয়েছেন সামনে থাকা পুরো ড্যামেজ স্প্রাইটদেরকে ফর নাও একমাত্র প্লেয়ার রিভাইভ করবেন। ওদিকে ডেভিড তিনি কিন্তু ট্যাগের এগেইনস্টে ফাইট করছে টিম অ্যাপেক্স গেমিং কে প্রেসারাইজ করছে। হোয়াট অ্যাবাউট টাইটান Esports where they are now শুরুতে একটি ব্যাটল তারা কিন্তু কমপ্লিট করেছিলেন এবং সেখান থেকে কিন্তু একটি এলিমিনেশন তারা তুলেছিলেন তারপরে একদমই স্লো থাকতে দেখা গিয়েছে। দেখো এজি প্রথম গেমে তারা অনেক সময় ধরে প্যাসিভ নিচ্ছে এন্ড দেন তারা সেকেন্ড গেমে আসলেন এটি শুরু করলেন ডমিনেশন স্টার্ট রাইট নাও দে হ্যাভ 8 অফ এলিমিনেশন। Obviously এটা অফ এলিমিনেশন বাট অন্যদিকে বুলগাম ইউনাইটেড তারাও কিন্তু স্টার্ট করেছেন নিজেদের দুর্দান্ত পারফরমেন্স নিজেদের জায়গা থেকে নিজেদের সর্বোচ্চটুকুই কিন্তু তারা দিয়ে এগিয়ে যাচ্ছেন। প্রত্যেকটা ফাইনাল ফাইট অনেক বেশি ইন্টেন্স হচ্ছে, প্রত্যেকটা ব্যাটেল অনেক বেশি ইন্টেন্স হচ্ছে গান ডাইনেস্টি এবং তার পাশাপাশি তাদের প্রত্যেকটা প্লেয়ার একটু স্পিড মেনটেন করছে। আমি জানি না কেন বাট এরকম স্পিড মেনটেন করা আসলে গ্রুপ স্টেজের মঞ্চে ইটস নট আ গুড থিং কজ একত্রিততার সাথেই কিন্তু সেখান থেকে পাওয়ারফুলনেসটা আরো বেশি বেড়ে যাবে, তাদের পাওয়ারটা সেখানে আরো বেশি ডিফারেন্টলি এগিয়ে যাবে। এবং সেখানে যদি কথা বলি ইভোসদের কথা তারা একই সাথে এগিয়ে যাচ্ছে। দুটো প্লেয়ার কিন্তু সেখান থেকে স্প্লিট মেনটেন করছে 2-2 স্প্লিট বাট সেই জায়গায় প্লেয়ারদের পজিশনও কিন্তু তারা জানার চেষ্টা করবেন প্লাস পাশাপাশি ইনফরমেশন গ্যাদার করার জন্য ডিপি তিনি কিন্তু সরে গিয়েছেন অন্যদিকে কজ তিনি টিমের প্লেয়ারদের থেকে অনেক বেশি দূরে আছেন। যেমন প্লেয়াররা প্যারাডক্স গেমিং এর প্রথম টিম যারা হোয়াইট আউট হয়েছে এই লবি থেকে বাট আরো একটা সার্কেল ছোট হচ্ছে বাট ডিআরএসদের সামনে এইবার পড়বেন ফ্যালকনরা। এইবার টার্গেট করা হচ্ছে ফ্রম ফ্যালকন এভরি টিমকে টার্গেট করবে। ও পিনা হয়েছে নকডাউন মুহূর্তের মধ্যেই তাদের একটা প্লেয়ার শেষ। পুরিকে বাঁচানো সম্ভব নয়, আলু আছেন প্রেসারে পুরনো শিল্ডের ইউজ করে নিজেকে সেভ করে ফেলেছেন বাট আলু এই জায়গায় রেচা এন্ড অন ফায়ারকে টার্গেট করে মারতে পারবেন নাকি সেই জায়গায় পাল্টা ফ্যালকনরা তাদেরকে ডমিনেট করবে। দেখা যাক কি হয়। ফ্যালকন থেকে এই মুহূর্তে পিনাকে হারিয়ে কিন্তু সিচুয়েশনটা কিছুটা আসলে কন্ট্রোলের বাইরে সিচুয়েশনটাকে আসলে কন্ট্রোলে নিতে তারাও কিন্তু ওয়েল প্রিপেয়ার, তারা জানেন কি করবেন। রাইট নাও দিস টিম হ্যাভ 7 এলিমিনেশন অন দ্য আদার সাইড টাইটান Esports হ্যাভ 5 DRS উইথ 6 এলিমিনেশন বাট দুজন প্লেয়ারকে হারিয়ে বসে থাকবেন DRS। প্রিভিয়াস গেমেও তারা কিন্তু খুবই
বিগ ব্যাটেলে ছিলেন, শেষ সার্কেল পর্যন্ত সার্ভাইভ করেছেন। রাইট নাও আবারও কিন্তু ডিপি থেকে টপ 16 কে লক্ষ্য করছে, স্পট হয়ে পড়েছেন, জিউ সামনে পড়ে যাবেন, প্রেশারাইজ করবেন, নক নেওয়ার চেষ্টা করবেন। ইয়েস, সাকসেসফুল। আরো একটা স্কোর এখান থেকে কমপ্লিট করলেন এজি উইথ 10 এলিমিনেশন। প্রথম গেমে যে প্রবলেমটা ছিল সেটা কাটিয়ে উঠেছেন, যে জায়গাতে যে ট্যাকটিক্যাল প্ল্যানে তারা ছিলেন সেই প্ল্যান থেকে একদম সরে গিয়েছেন। বুঝেছিলেন হয়তোবা লেট গেমে একটা বিগ ব্যাটল হবে, অনেক টিম সার্ভাইভ করবে, বাট সেটা কিন্তু কোনোভাবেই লক্ষ্য করা যায়নি। প্রথম গেমে শুরু থেকেই টিম এলিমিনেট হয়ে যাচ্ছিলেন, শুরু থেকেই কিন্তু অনেক অনেক ডমিনেটিং ব্যাটল আমরা দেখেছি। ম্যাক্সিমাম ফাইটেই কিন্তু 3 থেকে 4টি করে এলিমিনেশন অ্যাড হতে দেখা গিয়েছে ডিফারেন্ট টিমগুলোর কাছ থেকে। সো এই গেমেও নিজেদের স্বভাব যাত্রা একটু ডমিনেটিং স্টাইলে রাখতে চাইছেন এজি গ্লোবাল। অন্যদিকে ডিআরএস গেমিং উইথ ফুল ফোরম্যান পাওয়ার এগেইনস্ট অ্যাপেক্স গেমিং। ইয়েস, অবভিয়াসলি, এবং সেখান থেকে ডিআরএস গেমিং অ্যাপেক্স গেমিং এর প্লেয়ারদেরকে কিন্তু সেখান থেকে এখনো পর্যন্ত স্পট করতে পারেননি। বাট একটা ফুল অ্যাগ্রেশন ফাইট ডিআরএস গেমিং গত ম্যাচে দিয়েছে, এই ম্যাচেও কিন্তু সেই পারফরমেন্সটা দিবে কিনা। ইভোস তাদের সামনেই কিন্তু টাইটান স্পোর্টস ক্লাবের একজন সোলো প্লেয়ারকে আমি লক্ষ্য করতে পারছি। লাউড বারংবার, জাস্ট লুক এট দ্যাট, লাউডের পারফেক্ট দারুণ রোটেশন, লাউডের পজিশন কন্ট্রোলিং, লাউডের জোন কন্ট্রোল, সব কিছু মিলেই কিন্তু লাউড ব্যাক টু ব্যাক দুইটা ম্যাচে সেম পজিশনিং এন্ট্রিগুলো দিয়েছে। তারা আর্লি এন্ট্রিগুলো নিচ্ছে সার্কেলের ভিতরে, কারণ তারা জানে যে লেট এন্ট্রির কারণেই কিন্তু বারংবার সেই জায়গায় আমাদের গেম প্লের মধ্যে সেখানে আমাদেরকে আটকাতে হচ্ছে, বারংবার সেখানে আমাদেরকে গেট কিক করা হচ্ছে। বাট ফ্যালকন তারা ব্যাক টু ব্যাক ফাইটগুলো ইনিশিয়েট করছেন, কাউকে ছাড় দিচ্ছেন না। টিম অ্যাপেক্স গেমিং এর প্লেস থেকে স্পট করা হচ্ছে, শর্ট রেঞ্জে যাবেন, শর্ট কানেকশন, রাচা আরো একটা কিল, রাচা সেখান থেকে সিকিউর করে ফেলবেন। বাট ট্যাগের আরো একজন প্লেয়ার কেডি গড, তিনি পিছু ভাবে ফেলছেন। বাট যাচ্ছেন কোথায়? ইভোজের মুখের সামনে, ইভোজের খাবার হতে। হয়তোবা এই জায়গায় তিনি জানেন না তার সামনেই 4 জন প্লেয়ার দেখে ফেলা হয়েছে। কেডি গড এই মুহূর্তে কিছুক্ষণের জন্য তো বাঁচবেন, বাট কতক্ষণই বা সার্ভাইভ করতে পারবেন? আই ডোন্ট নো। Look at TEC, they are also in this ground, in this fight. এই ব্যাটলে চলে আসবেন টিম টাইটান ইস্পোর্টস সম্ভবত, বাট এখনো সে সুযোগ কিন্তু কোনোভাবেই কোনো দল পাচ্ছে না ফাইটটা করার জন্য, বা কেউই কোনো অ্যাপ্রোচমেন্ট শো করছে না। বাট কেডি গড এই দুটো দলের ফাইট, এই দুটো দলকে দাঙ্গা বাঁধিয়ে দিয়ে নিজেদের অবস্থানটাকে কি আসলে পরিবর্তন করে নিতে চাইবেন কিনা কেডি, দ্যাটস another question, but try করবেন একটু মোর গেম খেলার। অলরেডি কিন্তু কুটুসের ডাবল এলিমিনেশন, ব্লেডের কাছ থেকে ডাবল এলিমিনেশন, এন্ড নেসবাদের কাছ থেকে সিঙ্গেল এলিমিনেশন এসেছে। গাইস, মেক সাম নয়েজ ফর টাইটান ইস্পোর্টস একসঙ্গে। ও আমরা কিন্তু কিছুক্ষণ আগে কিছু ব্যাটল হতে দেখেছি, যেখানে মোশি উইথ সাম হেডশট অ্যামেজিং স্কোর করছেন ফর देयर টিম Aburiram United Esports. AG with 10 elimination, Falcon with 10 elimination, dominate করছেন এই মুহূর্তে সাউথ ইস্ট এশিয়ান টিমগুলো। বাট লেটস সি কি করতে পারে। প্রথম গেমে বুয়া টেকার লাউড হোল্ড গেম খেলছে, বুঝে শুনে পজিশনাল কন্ট্রোল নিচ্ছে, ডিপির এগেইনস্টে জিডি করছেন ব্যাটল, বিএনএলএক্স ওয়াইয়ের কাছ থেকে যাবে বেশ কিছু হেডশট এবং কানেকশনগুলো এই মুহূর্তে এলশনে রূপান্তর করবে, পয়েন্ট বৃদ্ধি করতে সাহায্য করবে টিম জিডিদেরকে। ডাইনাস্টি আমার মনে হয় টিমটা কতটা স্ট্রং, আমেরিকান টিমটা নিজেদেরকে প্রমাণ করতে এই ইস্পোর্টস ওয়ার্ল্ড কাপ 2026 প্রথম গেম থেকে ইয়েস, অবভিয়াসলি সেটা তো প্রস্তুত আছেন তারা, লাউড, এবং সেই জায়গায় অন্যদিকে আমরা দেখতে পাচ্ছি ফ্যালকন, তারাও কিন্তু আছেন সার্ভাইভিং। ডিআরএস গেমিং স্টিল ইন দ্য গেম। জাস্ট দেখো ডিআরএস গেমিং তাদের কনফিডেন্স অ্যাজ আ ফার্স্ট টাইম। আই ডোন্ট নো তারা কি আজকের দিনে স্ট্র্যাটেজি নিয়ে এসেছে, কতটা কনফিডেন্স নিয়ে এসেছে তারা, যে সামনে থাকা দলগুলোকে তারা কিছুই মনে করছে না। বাট ডিপি ডেমনস্ট্রেট তাদের ব্যাক টু ব্যাক দুটো প্লেয়ার শেট ডাউন হয়েছে। জ্যাকি এখন আলাইভ, গান ডাইনেস্টি ট্যাগ শট কানেক্টেড, ওয়াও জ্যাকি হোয়াট আ নক চান্স, ভগবান কথা বলেছিল, বাট স্টিল টিম none other than Gun Dynasty. Wow, what a shot from the David, and the whole team of Devon Pride. One more from Sloppy. অতটাও কিন্তু সুযোগ করতে পারছে না টিম ডেভন প্রাইড। গত ম্যাচেই কিন্তু অনেক তাড়াতাড়ি তারা এলিমিনেট হলেন, অনেক তাড়াতাড়ি তারা বিদায় নিলেন। বাট ও ডিআরএস গেমিং তারাও ফাইটিং ইয়েস, অরোরা তারাও এগিয়ে যাবে ডাইনেস্টির উপরে। ওয়াও, গান ডাইনেস্টি তাদেরকে হামলা সঠিকভাবেই কিন্তু করেছে। এবার অসম্ভবকে সম্ভব করার কাজ গান ডাইনেস্টি, অরোরা, কাম অন, ইউ গাইস ক্যান ডু ইট। নাও এপেক্স গেমিং আর এলিমিনেটেড অলসো। হোয়াট ইজ হ্যাপেনিং জয়? আমার কেন যেন মনেই হচ্ছে আবারও অরোরা এই মুহূর্তে ট্রাই করবেন সকল কার্ডসকে এখান থেকে একদম
ডাউট ক্লিয়ার গুলো একদম সবার সামনে নিয়ে আসতে এলিমিনেট এই মুহূর্তে গান ডাইনাস্টি এই টিমটা প্রথম গেমে ডমিনেশনের চরম পর্যায়ে পৌঁছে গিয়েছিল। এবার কিন্তু তাদেরকে থামতে হয়েছে #9 এই টিম স্টিল লাইভ ইভোসকে উদ্দেশ্য করে বম্বিং করছেন চাকুরি একে একে ওয়াল এই মুহূর্তে কিন্তু ভঙ্গন করা হবে। ওপেন গ্রাউন্ডে যারা রয়েছেন তাদের জন্য বোল্ট মেকারটা একটা বিগ প্রবলেম সেট করতে যাচ্ছে। এট দ্য সেম টাইম কুটুস এবং তাদের পুরো দল টাইটান স্পোর্টস এর জন্য একটা ভালো পজিশন। লাউড এবার বম্বিং করবেন এগেইনস্ট বুড়িরাম, আরো একটা পারফেক্ট লাউডের কাছে গুয়াটা তিনি দিয়েছেন শর্ট কানেকশন, মুশকে করা হয়েছে ডাউন, সঙ্গে সঙ্গে ট্র্যাপের আরো একটা বম্বিং, দুজন প্লেয়ার হয়েছে ডাউন। অ্যামেজিং সাম বম্বিং ফ্রম ট্র্যাপ, ইটস আ পারফেক্ট ট্র্যাপ বাই লাউড ট্র্যাপ। এবং এই মুহূর্তে কিন্তু আমরা গেট হাই দ্য অনলি সার্ভাইভার রিভাইভ করে ফিরতে দেখতে পারবো। বাট হাউ লং ইট পসিবল টু সার্ভাইভ ফর বুড়িরাম ইউনাইটেড স্পোর্টস? ডিআরএস এর এগেইনস্ট এই মুহূর্তে অল গেমার এন্ট্রি করেছে নেমলেস স্টিল সাইফা জানিয়েছেন এই মুহূর্তে ডিআরএস গেমিংকে বিদায়। স্টিল টাইটান স্পোর্টস লাইভ বাংলাদেশের সমর্থক আছেন, একবার সবাই একসঙ্গে চিৎকার করুন আর বলুন টাইটান এখনো লাইভ ট্রাই করবে নিজেদের বেস্ট পারফরম্যান্স তুলে ধরবার জন্য। বাট ফর নাও প্রেশার কিন্তু বাড়ছে কুটুসের কাছ থেকে স্নাইপার শট অরোরা গেমিংকে এই মুহূর্তে কিন্তু থেকে একদম লবি ছাড়া করতে বাধ্য করছে। obviously লাউড তারাও কিন্তু অ্যালাইভ আছে এই ম্যাচে। পজিশনিং, রোটেশন সবকিছু মিলেই লাউড কিন্তু পারফেক্ট। ব্রাজিলিয়ান এই অ্যাথলিটসগুলো, ব্রাজিলিয়ান এই টিমটি নিজেদেরকে বারবার প্রমাণ করে। ওয়াও, আরোরা গেমিং আর ওয়াপটার। বাট বাংলাদেশি ভাইয়েরা, বাংলাদেশি ফ্যান্সরা দেখুন টাইটান স্পোর্টস ক্লাব বাংলাদেশের নাম উচ্চ পর্যায়ে নিয়ে যাওয়ার জন্য পাগলাটে হয়ে পড়েছে। তারা রেডি, বাট তাদের নিচে কিন্তু দ্য রেইনিং চ্যাম্পিয়ন, দ্য ডিফেন্ডিং চ্যাম্পিয়ন নট দ্যান ইভো ডিভাইন নিচের দিকে কিন্তু আছে। এইবার জাস্ট প্রেশার, জাস্ট জয়, প্রেশারটা জাস্ট দেখো। টিম টাইটান স্পোর্টস ক্লাব উপরে, সামনে লাউড ইভোসের ফুল ম্যান পাওয়ার, অল গেমার্স গ্লোবালদের ফুল ম্যান পাওয়ার সেই জায়গায় অ্যালাইভ আছে। চারটা দলের এখনো পর্যন্ত সেই জায়গায় নিজেদের সর্বোচ্চ গেম প্লে কিন্তু তারা দেওয়ার চেষ্টা করবে। অল গেমার্স গ্লোবাল, নেমলেস তারা কিন্তু আবার এগিয়ে যাওয়ার চেষ্টা করবেন। শটগুলো কানেক্ট করার ট্রাই করা হবে, চেক ডাউনগুলোকে নেওয়ার চেষ্টা। লাউড সামনের দিকে শটগুলো কানেক্ট করবেন কিনা ওয়েট করছেন, পেশেন্সগুলো মেনটেন করবেন। রাশিয়া ওয়াট আ নক, পারফেক্ট নক দিয়েছেন রাশিয়া। লেফট সাইড থেকে লাউড এগিয়ে আসার চেষ্টা, সুযোগ কোনো জায়গায় দিচ্ছেন না রাশিয়া। একবার লেফটে, একবার রাইটে, যেদিকে যাচ্ছেন সেদিকেই মারার ট্রাই করবেন। মেডিকেটটা কমপ্লিট করবেন, নিজের হেলথকে রিকভার করে ফেলা হয়েছে। পজিশনিং গুলো নিয়ে ফেলবেন, পার্মানেন্ট একটা কভার দরকার তাদের, পাথরের কভারটা নেওয়ার চেষ্টা থাকবে। এন্ড বুঝে গিয়েছেন টিইসি, এইবার তাদেরকেও কিন্তু রোটেটটা করতে হবে। আমার মনে হয় ডিসির জন্য এখন পর্যন্ত পজিশনটা খারাপ নয়। এজিকেও কিন্তু সার্কেলের দিকে এগিয়ে যেতে হবে। জোন কিন্তু এই মুহূর্তে কিন্তু ট্রিঙ্কল স্টার্ট করে দিয়েছে। অলরেডি ইভোস ডিভাইন নিজেদের পজিশনটা ধরে ফেলেছেন। রাশিয়ার কাছ থেকে ব্যাক টু ব্যাক স্নাইপার স্কোর ট্রাই করে যাচ্ছেন পুরো দলটাকে একটা লিডিং স্কোরে নিয়ে যাওয়ার জন্য। ডিফেন্ডিং চ্যাম্পিয়ন্স টু ডমিনেট হেডশট বাই রাশিয়া। রুয়াগনার কাছ থেকে কাউন্টার হেডশট, রাশিয়াকে নক করতে হবে। একই সঙ্গে কিন্তু রাহাত দিয়েছেন অল গেমারকে প্রেশার। এজির অবস্থা মোটেও ভালো নয়। ব্লেড ড্রাইভ ওটা বিরাট জানাতে পারে কুটুস রাহাত তিনজনকে করেছে ডাউন। ব্লেড আসবেন রিভাইভ করতে। কাম অন ক্যাপ্টেন, লিডিং ফ্রম দ্য ফ্রন্ট। একই সঙ্গে পুরো দলটাকে বাঁচিয়ে নেওয়ার খুবই ভালো চেষ্টা। দুজনকে বাঁচিয়ে দেখতে পারবো। টিইসি এখনো সার্ভাইভ একমাত্র থাকবেন অল গেমার। লাস্ট সার্কেল ফাইট ইভোস ডিভাইন প্রসেস রাইট নাও। লাউড ব্যাটল থেকে এই মুহূর্তে এইম করে দিয়েছেন বিগ ডিজাইনকে ডাউন। 12টি এলিমিনেশন, 13টি এলিমিনেশন শুরু হচ্ছে একে একে। বুইয়াটা যেন এবার একদম খুবই কাছাকাছি। এই বুইয়া পেতে হলে তাদেরকে আরো একবার স্ট্রংলি নিজেদেরকে প্রুভ করতে হবে। টিইসি থেকে একমাত্র প্ল্যান করছেন সার্ভাইভ। পজিশনাল কন্ট্রোলটা ভালোই ছিল, বাট নেমলেস সেজ গুড বাই টু টাইটান স্পোর্টস ক্লাব। লাস্ট 3 টিম এজিএল থেকে সোলোম্যান সার্ভাইভ করছে, লাউড থেকে সোলো সার্ভাইভার এন্ড রাশিয়া একদম রকেট টপে থেকে কিন্তু সকল পারফরম্যান্স জাস্ট অবজার্ভ করছেন। বুইয়ার কাছাকাছি ইভোস ডিভাইন দ্য ডিফেন্ডিং চ্যাম্পিয়ন। Yes, obviously, last like a battle, another shot. Ray takes another one. Evos going for the booyah. The defending champions, the defending team. নিজে থেকে প্রমাণ করবে লাউড। গত ম্যাচে বুইয়া নিল, বাট রাশিয়া just like a champion finishes. এইবার তারা বুইয়াটা গ্রহণ করলেন as they are the defending champions. কত দুর্দান্ত একটা চমক দেখিয়ে দিলেন। They have cleared the statement loud and clear. Come on, Kutush.
we are still in the game, but Titan Esports Club, বাংলাদেশি দল যেভাবে খেলেছে এই ম্যাচে, that was outstanding. They are back in the form. তারা আবারও রিদমটাকে পারফেক্টলি এগিয়ে আসার চেষ্টা করছেন, but EVOS, what a game, what a performance. Just last সার্কেলে জয় তুমি দেখো, চারটা দল সেই জায়গায়, EVOS, All Gamers Global, Loud, Team Titan Esports Club, best 4 teams in the era. Oh my god, প্রত্যেকটা সেকেন্ড এতটা ইন্টেন্স হচ্ছে স্পোর্টস ওয়ার্ল্ড কাপের গ্রুপ স্টেজের ম্যাচেস গুলো একটা ফিনালে ভাইব দিচ্ছে। এক্স্যাক্টলি, ডিফেন্ডিং চ্যাম্পিয়নরা কিন্তু নিজেদের সেই কোর রোলটাই প্লে করছেন, নিজেদের বেস্ট পারফরম্যান্স কিন্তু তারা প্রমাণ করছেন। শেষ সার্কেলের ব্যাটলে এই রের কাছ থেকে যে বম্বিংটা হয়েছে না, সেটা লিটারালি টাইটান স্পোর্টসকে বিপদে ফেলেছে। আদারওয়াইজ এই ব্যাটলে এরকম একটা ক্রুশাল বম্বিং না হলে টাইটান স্পোর্টস নিজেদেরকে টিকিয়ে তো রাখতে পারতেন ফর শিওর, বুইয়ার জন্য তারা ট্রেড করতে পারতেন। অন দ্য আদার সাইড রের এই বম্বিংটা বাহাবা পাবে এই বুইয়ার জন্য, রের এই বম্বিংটা পাবে একটা ক্ল্যাপ। তারা সত্যি এরকম একটা পারফরম্যান্সের পরে একটা শাউট আউট ডিজার্ভ করে। ইভোস ডিভাইন, ডিফেন্ডিং চ্যাম্পিয়ন, ইন্দোনেশিয়ান টিম জানেন আসলে প্রেশার সিচুয়েশন থেকে কি করে ওভারকাম করতে হয়। ডমিনেটরসদেরকে পিছনে ফেলে নিজেদের নামটা দ্য ট্রু ডমিনেটরস, দ্য এপিটমি অফ ডমিনেশনটা প্রমাণ কি করে করতে হয়, সে প্রমাণটা কিন্তু অলরেডি করে ফেলেছেন আমাদের টিম ইভোস ডিভাইন, দ্য ডিফেন্ডিং চ্যাম্পিয়ন। বাট স্টিল ম্যাচ শেষ হয়নি, এখনো ব্যাক টু ব্যাক। ইয়েস গাইজ, আজকের দিন অনেক বড়, বাট একটা জিনিস জয় যেটা আমি বলে মনে করি যে এখন আপাতত যেই ফ্লোটা চলছে, যেই মেইনটেইনটা চলতেছে টিমসরা, প্রথম ম্যাচে লাউড বুইয়াস, দেন ডিআরএস গেমিং টপ 2 করলো, এই ম্যাচে টিম টাইটান স্পোর্টস ক্লাব ফিরে এসেছে। ডার্ক হর্সরা কিন্তু এক এক করে এগিয়ে আসতেছে, তারা এক এক করে নিজেদের পাটা আরো বেশি বাড়াচ্ছেন। সো বলে মনে করি যে সারপ্রাইজিং থিংস গুলো এখনো বাকি আছে। ম্যাচ স্ট্যান্ডিংস আফটার দ্য 2 games, we are looking at team EVOS, they got 41 total points. Just look at that. Loud Sneakers, তাদের কাছে 41 points, DRS Gaming 33, Gun Dynasty 32, All Gamers Global got 32, Falcons got 27. It's just insane. এক্স্যাক্টলি। অন্যদিকে #7 এর রয়েছে ব্রিয়াম ইউনাইটেড স্পোর্টস উইথ 25 পয়েন্ট, টাইটান স্পোর্টস উইথ 19। প্রথম গেমটি একটু পিছিয়ে পড়া, বাট দ্বিতীয় গেমে এসে কিন্তু রিকভারের প্রসেস তারা কিন্তু বেছে নিচ্ছে। অরোরা উইথ 16, প্যারাডক্স উইথ 6, অ্যাপেক্স গেমিং উইথ 5, ডেমন্স প্রাইড উইথ 4 পয়েন্ট। এই ছিল 2 ম্যাচ শেষের ম্যাচ স্ট্যান্ডিং। সো বলাই যায় দর্শক, টাইটান স্পোর্টস প্রেশার থেকেই ফেরত আসছে, প্রেশার থেকে ফিরে আসাটাই যেন এই লাল সবুজের বাংলাদেশের, এই বাংলার দামাল ছেলেগুলোর সবচেয়ে বড় মিশন, এবং এই মিশনটাই তারা এক্সিকিউট করতে মাঠে নেমেছে পুরোদমে এগেইনস্ট অল দ্য গ্লোবাল জায়ান্টস। ইয়াপ গাইস, রাইট নাও আমরা আমাদের 2টো ম্যাচ শেষ করেছি, বাট রের বম্বিংটা এখনো আমার মনে হয় পুরো টাইটান স্পোর্টসকে সে কি করে রেখেছে। ওই একটা গ্রেনেড পুরো লবিটাকে কিন্তু ওলট পালট করে দিল। একটা গ্রেনেডে রে 3টে নক নিয়েছিলেন, ব্লেড শেষ পর্যন্ত সোলো সার্ভাইভ করছিলেন ফর শিওর ফাসিন। বাট আমার মনে হয় যে ওই রকম গ্রেনেড যদি আর 2 থেকে 3 সেকেন্ড পরে আসতো, একটা ডিফেন্স যদি সেট করা যেত, যদি নক না হতো, অল গেমার গ্লোবালস আজকে হারে টের পেত টাইটান স্পোর্টস কি, এবং পুরো লবি হারে টের পেত বাংলাদেশের টাইটান স্পোর্টসরাও চাইলে যে কোনো সিচুয়েশন কন্ট্রোলে নিতে পারে। এনিওয়ে, well finishes, well performance from all the teams, best wishes for all. আমরা দেখতে 2টো ম্যাচ শেষ করেছি। Yes, obviously দেখতে 2টো ম্যাচ তো শেষ করেছি, বেস্ট অফ লাক টু অল। বাট গাইজ, অডিয়েন্স, একটা ছোট্ট বিরতির পরে আমরা আবারও ফিরে আসবো আপনাদের সাথে। সো বাই বাই। এখন চ্যালেঞ্জ হচ্ছে নো স্কোপ চ্যালেঞ্জ, মানে না দেখেই গোল করতে হবে। Okay, that's a bit better. Oh! Hit it! Yeah. Oh no, 2-0. Again? That's good. সবাইকে স্বাগতম জানাই, যারা এতক্ষণ স্ট্রিম এনজয় করছিলে। আশা করছি অনেক দুর্দান্ত ভাবেই হচ্ছে দিনটা কাটছে সবার। এন্ড ট্যাগের একটু আগে যে পারফরমেন্স আমরা এনজয় করছিলাম, নুসরাত চমৎকার লেভেলে ছিল। সো বর্তমানে কাস্ট হিসেবে সাথে থাকছি আমি, আর রয়েছে বিউটিফুল নুসরাত। নুসরাত, কি অবস্থা তোমার? I'm good, thank you ভাইয়া, একটা ওয়ার্ম ওয়েলকামের জন্য। টু বি অনেস্ট, আজকে দিন স্পোর্টস ওয়ার্ল্ড কাপ 2026 আমরা দেখেছি বেশ কিছু দল প্রথমেই কিন্তু বেশ ভালো করেছে, স্পেশালি লাউড, তারা যে ব্রাজিল থেকে আবারও পার্টিসিপেট করছে EWC-তে, তারা কিন্তু তাদের এই যে ফিরে আসাটা বা প্রত্যাবর্তনটা বেশ দারুণভাবে ফার্স্ট বুইয়া সিকিউর করার মধ্য দিয়ে কিন্তু দেখালেন আমাদেরকে। অলসো ইভোস, তারা ডিফেন্ডিং চ্যাম্পিয়ন, তারাও কিন্তু তাদের বুইয়া বুঝে নিয়েছে।
দুইটা ম্যাচই চমৎকার লেভেলে ছিল নুসরাত। আর স্টার্টিং এ আমরা ভেবেছিলাম যে হয়তোবা সেইখানে নেপালি টিম ডিআরএস হয়তোবা ভুইয়াটা লুফে নিতে পারে, অল্প স্বল্প হচ্ছে গিয়ে ডিস্টেন্স ছিল ভুইয়া থেকে তাদের, বাট সামহাউ সেটা মিস হয়ে গিয়েছিল। বাট সেকেন্ড ম্যাচে টেকদের সাইড থেকে সেম একটা আশা হচ্ছে গিয়ে আমরা নুসরাত পাচ্ছিলাম, হয়তোবা টেকরা ভুইয়াটা নিয়ে ফেলবে, ভালো একটা কম্পাউন্ড হচ্ছে গিয়ে তারা মোটামুটি কাভার করে রেখেছিল অনেকক্ষণ সময় ধরে। ফিলিংসটা এমন হচ্ছিল যে হয়তোবা এইবার ভুইয়াটা টেকের জন্য যাচ্ছে, বাট আশা হতো হয়েছিলাম লাস্ট মুহূর্তে। বাট ফর্মে ফিরেছে টেক, দেখতে পাচ্ছি আবারও ফর্মেটটা যেখানে 12টা টিম পার্টিসিপেট করছে, প্রত্যেক টিমের জন্য হচ্ছে গিয়ে 12টা ম্যাচ থাকছেই। একদম। আমরা কিন্তু দেখে নিচ্ছি যে প্রথম গ্রুপ স্টেজগুলোতে প্রতিটা গ্রুপে 12 টিমস 12টি করে ম্যাচ পাচ্ছে এবং সেখান থেকে টপ 4 টিমস তারা কিন্তু চলে যাবে ডিরেক্ট ফাইনালে। অ্যান্ড 5th থেকে 10th পজিশন পর্যন্ত প্রত্যেকটি গ্রুপ থেকে 6টি করে টিম সার্ভাইভাল স্টেজে যাবে এবং সার্ভাইভাল স্টেজে তারা কিন্তু খেলবে 10টি ম্যাচ এবং সেখান থেকেই কিন্তু উন্নীত হবে 4টি টিম ফাইনালের জন্য। এবং গ্রুপ স্টেজ থেকে বটম 2 টিমস অ্যান্ড সার্ভাইভাল স্টেজ থেকে বটম 8 টিম এলিমিনেট হয়ে যাবে। তবে ফাইনাল ভাইয়া সেখানটাতে কিন্তু কোনো প্রকার ম্যাচ লিমিট নেই। 90 পয়েন্টস হিট করার পরেই বইয়ার জন্য কিন্তু মিশনে নামবে দলগুলো। এইবার হচ্ছে 80 পয়েন্ট থেকে 90 পয়েন্টে নিয়ে গেছে, এটা হচ্ছে ভালো 10 পয়েন্ট আপ হলো, টিমগুলো একটু সুযোগ পাবে। বাট কাহিনী একটাই, ভুইয়ার জন্য ফাইনাল উইনার হওয়ার জন্য তো চেষ্টা অনেক বেশি করা লাগবে। আর আজকের দিনে যে হিসাবটা দেখতে পাচ্ছি প্রত্যেকটা টিম যেই লেভেলে খেলা খেলছে নুসরাত, মনে হচ্ছে যে প্রত্যেকটা টিমেরই দুইটা টিম এখনো ওই রিদমটা হচ্ছে কি ক্যাচ করতে পারেনি। বাট মোস্ট যতগুলো টিম রয়েছে 10টা টিম কিন্তু পারফেক্টলি ম্যাচ করছে একে অপরের সাথে, 2-3টা টিমই শুধুমাত্র ছিটকে গেছে, ওই ফ্লোটা নিতে পারছে না। বাট বাকি টিমগুলো বমশাই প্রত্যেকটা টিম এত দুর্দান্ত খেলছে নুসরাত, পার ম্যাচ মনে হচ্ছিল যে তারাই ডমিনেট করতে যাচ্ছে। টু বি অনেস্ট ভাই, esports ওয়ার্ল্ড কাপ, বিগ স্টেজ, বিগ প্রেশার, এই জায়গাটাতে একটু কোঅপ করতে তো সময় লাগবে। তবে আমার মনে হয় দুটো ম্যাচ ইনাফ। থার্ড ম্যাচ থেকেই তাদের কিন্তু কামব্যাক করা উচিত, কারণ ব্যাপারটা হচ্ছে টপ 4 মানে গ্রুপ স্টেজ থেকে টপ 4 কোয়ালিফাই করবে ডিরেক্ট ফাইনালে অ্যান্ড 5th থেকে 10th পজিশন অব দি দলগুলো সার্ভাইভাল স্টেজে যাবে। বাট সার্ভাইভাল স্টেজ এত ইজি নয়, সেখান থেকে টপ 4 যাবে, তো এখানটাতেও কিন্তু প্রেশার অনেক বেশি। যদিও এই ব্যাপারটা অনেক দ্রুতই বুঝে নিয়েছে গান ডাইনেস্টি, তারা অলরেডি পারফর্ম করছে খুবই ভালোভাবে, মনে হচ্ছে না এটা তাদের ডেবিউ। ইয়েস, ও ডিএসও হচ্ছে চমৎকার লেভেলের পারফরমেন্স করছিল আজকের দিনে। স্টার্টিং এর ফার্স্ট ম্যাচে বিশেষ করে দুর্দান্ত ছিল, প্রত্যেক ম্যাচে তারা কিল কিন্তু লুফে নিচ্ছে, হয়তোবা পজিশন ভুইয়া পর্যন্ত পৌঁছাচ্ছে না, কিল অলমোস্ট তাদের প্রত্যেকটা ম্যাচেই থাকছে। আর আজকের দিনে বিশেষ যে হট টপিক হওয়া উচিত আমাদের সাইড থেকে সেটা হচ্ছে টেক টিম, টেককে নিয়ে, কারণ আর্লি যে মোমেন্ট একটু আগে যেই ম্যাচটা আমরা এনজয় করলাম সেখানে কুট্টুস ভালোই পারফর্ম করছিল, লাস্ট মোমেন্টে যেই দায়িত্ব থাকে সেটা পালনও করছিল। এন্ড আমার মনে হয় যদি ওই রিদমটা এইবার তারা একটু আপ করে, লাইক কি মিস্টেক আমি বলবো না, মিস্টেক হওয়ার কিছু নেই এখানে, যা শুধুমাত্র ক্যাপচার ওই যে পাওয়ার কি প্রেশার মোমেন্টটা যদি নিজেদের মধ্যে অ্যাবজর্ব করে ফেলতে পারে, কনফিডেন্স বিল্ড আপ হয়ে যায়, তাহলে মনে হয় নেক্সট ম্যাচ একটা ভুইয়া নেওয়ার চান্স আমরা দেখতে পারবো। লেটস সি, যদিও সেকেন্ড ম্যাচে তারা বেশ ভালো খেলেছে। এই মুহূর্তে আমরা দেখতে পাচ্ছি ম্যাচ স্ট্যান্ডিংস 41 টোটাল পয়েন্টস নিয়ে ইভোস কিন্তু একদম টপে রয়েছে, লাউড সেকেন্ড পজিশনটা রয়েছে এবং বটমের দিকে যদি আমরা নজর রাখি সেক্ষেত্রে দেখতে পাচ্ছি টাইটান স্পোর্টস 19 পয়েন্টস কালেক্ট করেছে, অরোরা 16, প্যারাডক্স 6 টিম, অ্যাপেক্স গেমিং 5, ডেমন্স ব্রাইট 4। টু বি অনেস্ট, অ্যাপেক্স গেমিং অ্যান্ড প্যারাডক্স গেমিং এর তরফ থেকে কিন্তু এক্সপেকটেশন অনেক হাই ছিল, কারণ টিম অ্যাপেক্স গেমিং ইন্ডিয়া থেকে বেশ দুর্দান্ত পারফর্ম করেই কিন্তু তারা কোয়ালিফাই করেছে এই স্টেজটাতে। অ্যান্ড আফটার লং টাইম আমরা দেখতে পাচ্ছি ইন্ডিয়া পার্টিসিপেট করছে ইডাব্লিউসিতে অনেক জল্পনা কল্পনা করে। সো টিম অ্যাপেক্স গেমিং এর প্রতি তো আলাদাই একটা হোপ রয়েছে তাদের কান্ট্রি। সো লেটস সি তারা আসলে কিভাবে এই জায়গাটার সাথে কোঅপ করে নিজেদেরকে একটা ভালো পজিশনে নিয়ে আসে। তবে অলরেডি টিএসি তারা কিন্তু ভাইয়া খুব ভালো পারফর্ম করা স্টার্ট করেছে। আমরা রিপ্লেতেই দেখতে পাচ্ছিলাম টিএসি কে রাহাত কুটুস নিজাদকে একটা গ্রেনেডে জাস্ট শাট ডাউন করলো এই জায়গাটিতে, পুরোপুরি ডিসিপ্লিনে নিয়ে এসেছিল টিএসি কে একটা গ্রেনেড। ওই গ্যানেটটাই মূলত হচ্ছে গিয়ে কাজটাকে বিপাকে ফেলে দিচ্ছে। যদি গ্যানেটের হামলাটা না হতো ওই জায়গাতে, তারা 4 জন ম্যান পাওয়ার নিয়ে কিন্তু লাস্টে যে মুভমেন্ট ছিল সেইখানে নিজেদের আধিপত্য দেখাতে সমর্থ হতো। এন্ড ইভোসরা অনেক বেশি ওপেনে ছিল, তাদেরকে হচ্ছে ধরাশায়ী করার চান্স একটা পেত, যেহেতু ইভোসরা অন্য টিমের সাথে এঙ্গেজ হচ্ছিল ওই মুভমেন্টে। সো ব্যাড লাক বলা চলে, ওই গ্যানেটটাই হচ্ছে সব নষ্টের মূল এক কথায়।
সত্যি একটা পারফেক্ট গ্রেনেড এই জায়গাটাতে প্রুভ করেছিল রে। এন্ড সত্যি কথা বলতে ডিফেন্ডিং চ্যাম্পিয়ন ইভোস তারা কিন্তু ইডব্লিউসি তে অ্যাকচুয়ালি চ্যাম্পিয়ন্সদের মতোই কিন্তু খেলছেন। সেকেন্ড Right. ম্যাচে একটা গোছালো গেম প্লে অ্যান্ড একটা বুইয়া বারবার কিন্তু প্রমাণ করছে ইভোস ইডব্লিউসির জন্য আসলে কতটা প্রস্তুত। অ্যান্ড অলওয়েজ ইডব্লিউসি তে আমার মনে হয় ইভোসের আলাদা একটা ফর্ম আমরা দেখতে পাই। আই মিন রিজনাল কোয়ালিফায়ার্স গুলোতেও কিন্তু তাদের এই ফর্মটা আমরা আনলিশ হতে দেখি না। আর ইভোসের সবচেয়ে দুর্দান্ত হাতে তাদের রাশিয়া প্লেমেক করে দিয়ে ফেলে। লাস্ট মোমেন্টে যে হেডশটগুলো ক্লিক করছিল সেগুলো দুর্দান্ত লেভেলে ছিল। ফার্স্ট ম্যাচেও ওইরকম প্রচেষ্টা ছিল। আর ইভোসদের নিয়ে আসলে সেই রকম বলার কিছু নেই। যেই মোমেন্টে মনে হবে যে ইভোসরা বোধহয় কামব্যাক করতে পারবে না, সেই মোমেন্টে ইভোসরা হচ্ছে আরো বেশি জলো কামব্যাক দিয়ে ফেলে এন্ড ম্যাপটাকে ভালোই রিড করতে পারে। কোন জায়গাতে থাকলে পজিশনটা বেটার হয় সেটা হচ্ছে বুঝতে সমর্থ হয় আর্লি বাকি টিমগুলো থেকে। ওভারঅল সব দিক দিয়ে হচ্ছে ইভোসদের যে কোয়ালিটি সেটা বিআর ম্যাচের ক্ষেত্রে অনেক বেশি হাই এবং সেটা হচ্ছে বারংবারই প্রমাণ মিলছে। এবার যেহেতু ডিফেন্ডিং চ্যাম্পিয়ন বলা চলে, এইবারের আসলে তাদের কনফিডেন্স কিন্তু বাকি টিমগুলোর তুলনায় নুসরাত একটু হাইয়ে কিন্তু থাকার কথা। ট্রু। এবং সেটাই আছে অলরেডি। বাট যদি আমরা কথা বলি অন্যান্য টিমসের কথা, আমরা কিন্তু আবারও দেখতে পাচ্ছি কি ওভারঅল র্যাঙ্কিং ডেমন স্প্রাইটের কথা বলতে চাই। এই দলটি একদম তলানিতে ডুবেছে। বরাবরের মতোই দেখা যাচ্ছে যে পাকিস্তান থেকে কোয়ালিফাই করা দলগুলো কিন্তু সবসময়ই একদম গ্লোবাল স্টেজে কিছুটা ধাক্কার সম্মুখীন হয়। এটার কারণ কি তাদের প্লেয়িং স্টাইল কিনা? কারণ বরাবরই আমরা দেখেছি হটশট তারাও কিন্তু প্রিভিয়াস আসরগুলোতে খুব একটা জায়গা করতে পারেনি। অ্যান্ড ডেমন স্প্রাইট তারাও কিন্তু সেম ওয়েতে এগোচ্ছে। হোপফুলি তারা এই জায়গাটাতে একটু স্ট্র্যাটেজি মেক করে ফেলতে পারবে বা একটা হোমওয়ার্ক করে আসতে পারবে যে ক্রস রোটেশনাল ফাইট করতে। স্পেশালি আমার মনে হয় ড্রপ ক্ল্যাশে ডেমন স্প্রাইট বেশি টার্গেটেড হচ্ছে। সো এই ব্যাপারগুলোকেও হয়তো বা পরবর্তী ম্যাচে আমরা একটু হলেও গুছাইয়ে নিতে দেখবো ডেমন স্প্রাইটকে। অ্যান্ড হোয়াট অ্যাবাউট অ্যাপেক্স গেমিং দাদা? আমরা অ্যাপেক্স গেমিংকে ইন্ডিয়াতে এত ভালো খেলতে দেখেছি। অ্যান্ড অলসো ফ্রি ফায়ার ম্যাক্স এশিয়া ইনভাইটেশনালেও কিন্তু তারা বেশ ভালো পারফর্ম করেছে, যেখানে এগেনস্টে সাউথ ইস্ট এশিয়ার দলগুলো ছিল, বাংলাদেশ পার্টিসিপেট করেছে। বাট ওয়াই ইস্পোর্টস ওয়ার্ল্ড কাপে টিম অ্যাপেক্স গেমিং এই মুহূর্তে ফল করছে বা অ্যাপেক্স গেমিং জায়গাটুকু করতে পারছে না? নো আইডিয়া, হয়তোবা তারা যে স্ট্র্যাটেজি সাজিয়ে এসেছে নুসরাত সেইটা কাজে আসে না। এরকম বারংবার অনেক প্রত্যেক টিমের সাথে, প্রত্যেক টিম তো বললে হবে না, ম্যাক্সিমাম টিমের সাথে এরকম হয়ে থাকে। হয়তোবা সেই ফেজটাই হচ্ছে তারা পার করছে, যে স্ট্র্যাটেজি গুছিয়ে ছিল এইরকম ভাবে খেলবে সেটার এক্সিকিউট করলেও হচ্ছে রেজাল্ট ভালো আসে না, রোটেশন ভিন্ন হয়ে যাচ্ছে। প্রত্যেকটা টিম তাদের ডিফেন্স স্ট্র্যাটেজি দিয়ে খেলছে, তাদের সাথে খাপ খাওয়ানোটা হচ্ছে গিয়ে বেখাপ্পা হয়ে যাচ্ছে। আমার মনে হয় 2-1 ম্যাচ খেলার পরে তারা হয়তো গুছিয়ে ফেলবে, নতুন স্ট্র্যাটেজি হচ্ছে গিয়ে অ্যাপ্লাই করা ট্রাই করবে, সেখানে হয়তো নতুন রেজাল্ট আসতে পারে। এন্ড নাথিং এলস, এখানে বলার কিছু নাই, কারণ প্রত্যেকটা টিমে হচ্ছে গিয়ে বেস্ট পারফরমেন্স দিয়ে এই জায়গাতে এসেছে, নাকি বলো? অ্যান্ড বাংলাদেশের দিকে আমরা একটু আসি। টাইটান স্পোর্টস ক্লাব অ্যান্ড স্ট্র হ্যাটস। টাইটান স্পোর্টস ক্লাব যারা অলরেডি কিন্তু আমাদের গ্রুপ এতে খেলছে, অ্যান্ড স্ট্র হ্যাটস গ্রুপ বি থেকে খেলবে আপকামিং 6 ম্যাচে। আমরা এই মুহূর্তে আজকের স্কেজুয়াল দেখে নিচ্ছি। বারমুডাতে আমাদের লাউড স্নিকার্স তারা কিন্তু উইনার হয়েছে, অ্যান্ড সেকেন্ড ম্যাচ সোনারাতে ইভোস ডিভাইন। অ্যান্ড এই মুহূর্তে আমরা দেখতে পাচ্ছি গেম 3 পুরগেটরিতে লোড হবে, অ্যান্ড গেম 4 নেক্সট এরা, গেম 5 and 6 কালাহারি, অ্যান্ড এগেইন নেক্সট এরা আমরা দেখতে পাবো রিপিটেড নেক্সট এরা রয়েছে 4 এবং গেম 6। উই মিস আলপাইন। তো আলপাইন থাকলে এখানে 6টা ম্যাচই হচ্ছে 6টা ম্যাচই 6টা ভিন্ন ম্যাপে হতে পারতো, বাট নেভার মাইন্ড। পুরোটাই চমৎকার একটা ম্যাপ। এই জায়গাটাতে 3টে আইল্যান্ড, অ্যান্ড আমার মনে হয় যে এত বেশি রিভার, এই ব্যাপারগুলো কিন্তু আসলে টিমসগুলোকে একটা চ্যালেঞ্জিং সার্কেল উপহার দিতে পারে। সামটাইমস আমরা কিন্তু দেখি মোস্ট অফ দ্য সার্কেল ওয়াটার সারফেসটাকেই কভার করে, অ্যান্ড খুব কম হচ্ছে ল্যান্ড এরিয়া থাকে, তখনই কিন্তু ব্যাপারটা বেশি ক্রুশাল হয়ে যায়। স্পেশালি যদি মার্বেল ওয়ার্কস বা কুইরির ওই সেন্ট্রিক একটা সার্কেল আমরা দেখি, তখন টিমসগুলোর জন্য বেশি কিন্তু চ্যালেঞ্জিং হয়ে যায়। লাস্ট ফাইনাল সার্কেল শো ডাউন, হোপফুলি আমরা আজকে ব্রাসিলিয়া কেন্দ্রিক সার্কেল দেখতে পারবো, কেন তাতে কম্পাউন্ডস বেশি থাকে অ্যান্ড ফাইটস গুলো কিন্তু গুছিয়ে নেওয়া যায়। তবে যাই হোক না কেন, এই ফিল্ডস প্রত্যেকের জন্য ইজি হবে না। আফটার অল ইস্পোর্টস ওয়ার্ল্ড কাপ 2026, আই মিন ওয়ার্ল্ড স্টেজ কখনো সহজ হয় কি? কখনোই না। আর সবচেয়ে মজার বিষয় হচ্ছে গিয়ে আজকের এই টুর্নামেন্টে ফার্স্ট 2 ম্যাচে আমরা দেখেছি স্নাইপার প্লেয়ারগুলো চমৎকার লেভেলের পারফরমেন্স তো দেখাচ্ছেই নিজের টিমের জন্য। আর যেই ম্যাপটা বর্তমানে আমরা এনজয় করতে যাবো পুরগেটরি, সেম কালাহারির মতো একটা ম্যাপ, সেইখানেও স্নাইপার প্লেয়ারদের রুল অনেক বেশি
গুরুত্বপূর্ণ থাকে প্রত্যেকটা টিমের জন্য। আর আজকে সেইটা এই ম্যাচে ৩ নাম্বার ম্যাচে এসে যদি আমরা একটু চুপ বুলোই তাহলে প্রত্যেকটা টিমের যে বেস্ট স্নাইপার প্লেয়ারগুলো রয়েছে তারা তো হাতছাড়া করতে চাইবে না। রোটেশন অনেক বেশি এখানে গুরুত্বপূর্ণ রোল প্লে করতে যাচ্ছে না, যেরকম মেনশন করছিলে সার্কেল, লাস্ট সার্কেল কোন জায়গাতে পড়বে সেটা হচ্ছে অনেক বেশি ডিপেন্ড করবে টিমগুলো কোন দিকে রোটেট করতে যাচ্ছে। এন্ড অনেক টিম হয়তোবা সেখানে বিপাকেও পড়ে গেলে যেতে পারে। ব্রাজিলিয়া হলে হয়তোবা ইজি হবে প্রত্যেকটা টিমের চারপাশে রোটেশন করে মিডিলে আসার, বা সেটা যদি না হয় কোনো একটা সাইডে হয়ে যায় তখন হচ্ছে খেলার হিসাবটা একটু ভিন্ন ধাঁচের হয়ে যাবে। তখন দেখা যাবে হচ্ছে কি ইনস্ট্যান্ট ডিসিশন মেকিং গুলো প্রত্যেকটা টিমের কেমন হয়। তবে আমার মনে হয় পুরগেটরিতে আমরা বেশ কিছু ড্রপ ক্ল্যাশেস দেখতে পাবো, স্পেশালি ব্রাসিলিয়া কিংবা যদি আমরা বলি সেন্ট্রাল বা নাম্বার মিলের দিকেও আমরা হয়তো বা ড্রপ ফ্ল্যাশেস দেখতে পারি। বেশ কিছু রেফার ড্রপ যাদের থাকে যদি পরিবর্তন না করে সেক্ষেত্রে কিন্তু আজকে দিনটাতে পুরগেটরিতে বেশ কয়েকটা ড্রপ ক্ল্যাশ দেখার সুযোগ রয়েছে আমাদের। রিঙ্কু ভাই, কোন কোন টিমের ক্ল্যাশ হলে আসলে আপনাকে ব্যাপারটা বেশি এনজয়েবল মনে হবে? কি মনে হয়, আমরা কি লাউড এবং ইভোস, আই থিংক লাউড এন্ড ইভোস এর ফাইট স্টার্টিং এ যদি হয়ে যায় দেন হচ্ছে সেটা অনেক বেশি বাকি টিমগুলোর জন্য প্রেসার রিলিজ করে দিবে, যেহেতু পরপর 2 ম্যাচ হচ্ছে গিয়ে এই দুটো টিম অবশ্যই ভুয়া নিয়ে ফেলেছে পয়েন্ট টেবিলে একটা শক্ত অবস্থান অ্যাটলিস্ট ওরা নিয়ে ফেলেছে 2 ম্যাচ শেষে। এখন যদি আর্লি এলিমিনেশন এই দুটো টিমের মধ্যে যে কোনো একটা টিম দেখে ফেলে তাহলে বাকি টিমগুলোর জন্য একটু স্বস্তি নিঃশ্বাস আসবে। বাট কাহিনী হচ্ছে গিয়ে তার আগে যদি তারা কিল পয়েন্টের দিক দিয়ে মোটামুটি পয়েন্ট গ্যাদার করে ফেলে তাহলে হিসাবটা অন্যরকম। বাট দুইটা টিমের মধ্যে যদি লড়াই হয় লাউড এবং ইভোস, এই দুইটা টিমের লড়াইটা হচ্ছে অনেক বেশি এনজয়েবল হবে আমার মতে। আর আমি চাইবো যে নুসরাত ট্যাগরা যাতে আর্লি ইলিমিনেশন দেখা না পায় বা রোটেশনে ক্লাস ল্যান্ডিং যাতে তাদের সাথে না ঘটে। হয়তো বা এই ম্যাপটা একটু ক্রুশিয়াল। এই ম্যাপে বাকি যতগুলো টিম রয়েছে ডিফারেন্ট কান্ট্রি থেকে যারা আসে তাদের হিসাবটা না ইম্প্যাক্টটা পুরোটোরি ম্যাপে অনেক বেশি বিশাল শক্তপোক্ত। যতগুলো টুর্নামেন্ট আমরা এনজয় করেছি তারা এই ম্যাপে অনেক বেশি স্ট্রং অপোনেন্ট হিসেবে থাকে, ম্যাপটাকে অনেক ভালোভাবে চিনে। সব ভুল আশা করছি ট্যাগদের সাইড থেকে আমরা অ্যাটলিস্ট এই ম্যাচে বিলকুলই দেখবো না। টাইটান স্পোর্টস ক্লাব যাতে ডেডিকেটেড ড্রপ হচ্ছে মর্থ হাউস, লেটস সি। যদিও আমার মনে হচ্ছে যে ড্রপ লোকেশনে ক্ল্যাশ না হলেও ক্রস রোটেশনাল যে ফাইটসগুলো সেগুলো তো টিসি অবভিয়াসলি জড়াতে চলেছে, কারণ মর্থ হাউসের মতো জায়গাটাতে আপনি যদি সার্কেলের দিকে এগোতে আমরা সার্কেল থেকে ব্রাসিলিয়া অথবা মার্বেল ওয়ার্ক সেন্ট্রিক, সেক্ষেত্রে কিন্তু আপনাকে ফিল্ডসের মতো একটা ওপেন ফিল্ড ওই জায়গাটিতে পাহাড়ি দিয়ে আসতে হবে। সো এটা কিন্তু টিসিদের জন্য কিছুটা ক্রুশাল। অ্যান্ড অলসো ক্রস রোড থেকে তারা যদি যেতে চায় সেখানে ক্রস রোডেও কিন্তু ড্রপের সম্ভাবনা রয়েছে, কারণ ক্রস রোডে বেশ ভালো লুটস পাওয়া যায় এবং এই লবিতে প্রত্যেকের কাছে লুটস বা ইনিশিয়াল যে রিসোর্সেস সেটা থাকা খুব জরুরি, যেহেতু ক্রস রোডে অনেকগুলো কম্পাউন্ডস রয়েছে সেখান থেকে লুট করা অনেকটা ইজিয়ার। সো ক্রস রোডেও কিন্তু আমরা টিমস দেখবো, এটা বলাই বাহুল্য। মর্থ হাউস অ্যান্ড ক্রস রোডের এই ফাইটটা কিন্তু একদম সুনিশ্চিত, মানে হবেই হবে দুটো টিমে। সো লেটস সি আসলে টাইটান স্পোর্টস ক্লাব আজকের দিনে ইডব্লিউসি 2026 এ কাদেরকে ফেস করতে চলেছে। আমরা চলে যাব ঠিক ডিরেক্ট পুরগেটরিতে এন্ড ম্যাচ 3 শুরু হয়ে গিয়েছে। মিউজিক লাউড, প্রত্যেকটা টিম রেডি নুসরাত, প্রত্যেকটা টিমকে তাদের গন্তব্যস্থলে ল্যান্ডিং করতে দেখতে পাচ্ছি। এন্ড আশা করছি ক্ল্যাশ ল্যান্ডিং টিম ট্যাগ অ্যাভয়েড করবে এবং মর্থ হাউস যেহেতু তাদের নির্ধারিত লোকেশন সেখানে অন্য টিম যাবে না, যদিও যায় সেখানে নিজেদেরকে গুছাতে সমর্থ হবে এবং যেটা মেনশন করেছিল নুসরাত ফিল্ডে যাতে তারা পা না দেয় এবং যদি পাও দিয়ে ফেলে চারপাশে এনিমি টিমগুলো না থাকে। দেখতে পাচ্ছিলাম ব্রাজিলিয়াতে ফুল টিম ইভোস ল্যান্ড করেছে, দেন ওনাদেরকে দেখতে পাচ্ছি মেট ভিলা এবং মার্বেল ওয়ার্কস এই দুটো জায়গা হচ্ছে ক্যাপচার করতে যাচ্ছে। বুই আমরা রয়েছে ওই জায়গাতে এবং মর্থ হাউসের দিকে টিম ট্যাগদের সাথে প্যারাডক্স টিমটাও যাচ্ছে ওই প্রান্তে। এর মধ্যে কিন্তু আমরা মোস্ট এলিমিনেশন লিডার বোর্ডটাও দেখে নিলাম। ট্র্যাপ, রাশিয়া অ্যান্ড রে তারা কিন্তু পুরগেটরিতে মোস্ট এলিমিনেশন টেকার ছিল অ্যান্ড মোস্ট ড্যামেজ ডিলারের মধ্যে কিন্তু দেখতে পাচ্ছি স্ট্রোএক্স, রাশিয়া এবং রেকে পারে কি আছে। অলরেডি সেন্ট্রালে বলেছিলাম ড্রপ ক্ল্যাশের কথা, সেন্ট্রাল লাম্বার মিল অথবা ব্রাসিলিয়াতে আমরা দেখতে পারি ক্রস রোডে ফাইট করছে ডেমন্স প্রাইডদের সাথে টাইটান স্পোর্টস ক্লাব অ্যান্ড গান ডাইনেস্টি, তারা কিন্তু ফাইটে জড়িয়ে রয়েছেন টিম অ্যাপেক্স গেমিংদের সাথে। উইলবিন অলরেডি পজিশন নিয়েছেন, সাইলজাত অলরেডি গন, ছোট 70 কিন্তু রয়েছে এবং তার ক্লাসের সেই মুহূর্ত বা তার যে ক্লাস মোমেন্ট এগেইনস্টে তারা কি পারবেন কিনা। অলরেডি অ্যাপেক্স গেমিংদের অবস্থা কিন্তু খুবই বেহাল। ড্যামেজ ডিল করা হচ্ছে সামনে থেকে, ড্যামেজ ডিল করবেন কেডি করবেন নক করবেন এখানটাতে। সিডি প্লেয়ার বুঝে নিয়েছেন নিজেদের এলিমিনেশন।
ফাইট চলমান এবং আরেকটা কিল হয়তো বা টিম ডিজিদের সাইডে গেল। এখন টিম টেকরা হচ্ছে দুটো কিল উঠে নিয়েছে। আর যদি ম্যাপের অন্য টিমগুলোর দিকে একটু নজর বোলাই, টিম টেককে আমরা আর্লি হারিয়ে ফেলেছে টিমের স্টার্টিং এ, যেটা মেনশন করছিলাম, যাতে এই ম্যাপে একটু দেখে শুনে টিম টেকরা খেলে, কারণ বাকি যতগুলো টিম আছে পুরোপুরি ম্যাপে তাদের হিসাব থেকে একটু ভিন্ন দাঁচের। বলতে না বলতে টিম টিডিএক্স এর হাতেই হয়তো বা টিম টেকদেরকে ফুললি এলিমিনেট হওয়ার লেগেছে। আশা করছি নিজেদেরকে গুছাতে সম্মত হবে। এখনো হাল ছাড়বে না টিম টেক। টিমই বস এখনো কিলের খাতায় তুলেনি এই টিমের, বাট যেখানে রয়েছে সেখানে অনেকগুলো টিম ফেলকনও প্রায় হচ্ছে কি এইখানে অনেক বেশি ভালো পৌঁছে নেই বলা চলে। ডাউন ছিল, এই মধ্যে লুপে নেওয়া হয়েছে, বাম প্রান্ত থেকে চার্জ করা হয়েছিল ওদেরকে। পুরোনোগুলো এনিমিটা কিল করা লাগবে, জীবনেরকে আমার প্রয়োজন এই জায়গায় একটা কিল লুপেন্দ্র সম্মত হয়েছে। এবেক নিজের টিমে 25 সম্মত হয়েছে। একে একে এলিমিনেশন বুঝে নিচ্ছেন ডিআরএস, বাট ইভোসের এই এন্ট্রিটা সেন্ট্রালে ঢুকাতে পারে টিম এপিক গেমিংকে, বাট নো ওয়ে। পারফেক্ট একটা ড্যাশ নক করেছেন প্লেয়ার, ছোট 17 তিনি কন্ট্রোল করছেন। বলছিলাম তার পারফরম্যান্সের কথা, সব সময় একটা রিলায়েবল পারফরম্যান্স ড্রপ করে মোর্সের ব্যবহার করে নেই। এখান থেকে নিজের ওয়াসকে নিজের প্লেয়ারদেরকে রিভাইভ করতে এসেছিলেন, বাট তাকে স্পট করা করে দিয়েছে সব 17 ফর এলিমিনেশন। সাহিজাদ আবারও নক হয়েছে, গান ডাইনেস্টি স্টিল এখানটা তো রয়েছেন ফ্যালকন, তারাও কিন্তু ধীরে ধীরে অগ্রসর হচ্ছে এই সেন্ট্রালে। পুরোপুরি ম্যাক্সিমাম ম্যাচ সেন্ট্রালই কিন্তু হচ্ছে। রিপ্লেটা আমরা দেখে নিব টাইটান স্পোর্টস ক্লাবের সাথে পিডিএক্স এর। উইন্ডি রাহাতকে নক করেছেন, এগিয়ে যাবেন, ব্লেড ড্যামেজ ডিল করেছেন উইন্ডি, আরো একটি নক বের করেছিলেন নিজাত। এখানটাতে অল অ্যালোন এগিয়ে যাচ্ছিল উইন্ডি, নক করেছেন, ট্রিপল এলিমিনেশন। সো হ্যান্ডেডলি এই জায়গাটা তিনি তুলেছেন, যদি নিজের টিমমেট এই জায়গাটা ভালো সাপোর্ট প্রোভাইড করেছেন। প্যারাডক্স সত্যি বলতে একটা পারফেক্ট ফাইট এক্সিকিউশন কমপ্লিট করেছেন। নুসরাত, আমি প্রায় অবাক হয়ে গিয়েছি। প্যারাডক্সের উইন্ডি একাই হচ্ছে কি 1v3 ক্লাচ বের করেছে ওই জায়গায়। ইভেন তার হেলথের অবস্থাও তেমন বেশি ভালো ছিল না, হেলথ এক মুহূর্তে চলেও গিয়েছিল, বাট সেইখানে কি লেভেলে হচ্ছে পারফরমেন্সও একাই পুল অফ করেছে। তিনজন ভাগা প্লেয়ারকে টিম টেকের সাইড থেকে একাই লুকাতে সম্মত হয়েছে ওই জায়গায়। ব্যাড লাক বলা উচিত এইটাকে, নয়তো বা এইরকম সিনারিও আমরা মোটেও দেখতে পেতাম না। টিম বুইরামতে দেখতে পাচ্ছি এইখানে 3টা কিলো লুপে নিয়েছে। টিম ডিপিদের অবস্থাও তেমন বেশি ভালো না। ক্রস রোডের এই থাকা এই টিম একটু সার্ভাইভ করতে অবশ্যই চাইবে, যেখানে তাদের কিল সংখ্যা মাত্র এখন 4টা এবং তাদের আরো কিল পয়েন্ট লুফানো লাগবে এই ম্যাচে। টিম এরাও হয়তো বা এই সাইডে আসতে চাইবে, যদি না হচ্ছে গিয়ে অন্য কোনো টিম বা তাদের সাথে এঙ্গেজ না হয় যেখানে তারা রয়েছে। বাট আপাতত ফুল ম্যাপে একটু শান্তি বিরাজমান, কারণ আর্লি যে ল্যান্ডিং ছিল সেইখান থেকে হচ্ছে গিয়ে প্রত্যেকটা টিম এখন অন্যদিকে রোটেশন নেওয়ার মনোভাব প্রকাশ করতে চাইবে। 4 মিনিট খেলা ঘুরিয়েছে, 5 মিনিটের কাছাকাছি ছুঁই একটা টিম স্টিল অ্যালাইভ। টিম এজিরাও এখানে চলে আসে, যেখানে পিডিএক্স এর উইন্ডিকে দেখতে পাচ্ছি আমরা। অবস্থান নিয়েছেন এবং বেশ ভালো একটা ক্লাস টিম কিন্তু বের করেছিলেন, বাট অল গেমার গ্লোবাল নেমলেস নক করেছে উইন্ডিকে এই জায়গাটিতে। তবে এখনো কিন্তু সেই অলমোস্ট ক্লাচ মোমেন্ট উইন্ডির এখনো কিন্তু আমাদের চোখে ভাসমান। টাইটান স্পোর্টস ক্লাব পুরোপুরি শাটডাউন, #12 এ এইচ গ্লোবাল এই এখানে প্রত্যেকের তরফ থেকে লাভলি ম্যান, সিরিয়াসলি লাভলি পারফরম্যান্স। স্টোরেক্স ছিল স্টিল অ্যালাইভ, লং ডিসটেন্স থেকে স্ন্যাপ কভার প্রোভাইড করছিলেন, এবারে একা হয়ে পড়ছেন স্টোরেক্স। তার বাকি টিমমেটদের করে ম্যাপ দেওয়ার প্রয়োজন রয়েছে। আজকের দিনে যতটুকু দুর্দান্ত পারফরম্যান্স করছেন স্টোরেক্স, সেটা অবশ্যই দেখার মতো, অবশ্যই প্রশংসা করবার মতো। ডিআরএস গেমিং দের কথাই আমি বলছি, কজ ডিআরএস গেমিং তারা আসলে দুর্দান্ত খেলে, আসলে দুর্দান্ত পারফরম্যান্স করতে পারছেন স্টোরেক্স। সেটা অবশ্যই দেখার মতো। অবশ্যই নেপালি টিম হিসেবে বাংলাদেশে লবিগুলোতে দুর্দান্ত পারফরম্যান্স করেছে। ইভেন ইন্টারন্যাশনাল লবিগুলোতে আমরা দেখেছি, ইন্টারন্যাশনাল লেভেল টুরগুলোতেও তাদেরকে আমরা ততটুকু স্টেবল দেখতে পাইনি, বাট আজকের দিনে তারা আসলেই অনেক বেশি স্টেবল। যেটা আমার জন্য অনেকটুকু সারপ্রাইজিং। দর্শক, আপনাদের জন্য কতটুকু সারপ্রাইজিং কিনা আমি জানি না, বাট আমার জন্য আসলেই অনেক বেশি সারপ্রাইজিং এই বিষয়টা। আপনারা সারপ্রাইজ হয়েছেন কিনা আপনারা চাইলে কমেন্ট বক্সে কমেন্ট ডাউন করতেই পারেন, বাট ট্রাস্ট মি অর নট, লিটারালি আউটস্ট্যান্ডিং। ড্যামেজ নিচ্ছেন, ধীরে ধীরে এগিয়ে যাচ্ছেন। অন্যদিকে ইভোস পজিশন নিয়ে বসে রয়েছে, বাট যতটুকু আমার কাছে মনে হচ্ছে এবার যাই হয়ে যাক না কেন আমরা ফাইনালে বোধহয় দেখতে পাবো তাদেরকে। এন্ড ইভোসা যে ফাইনালে বোধহয় এবার যেভাবেই হোক ফাইনালে লঞ্চপ্যাড থাকে ফ্যালকনদের হাতে, তাহলে অন্য হিসাব। আর যদি লঞ্চপ্যাড না থাকে তাহলে মোটামুটি ধরাশায়ী হতে যাচ্ছে টিম ফ্যালকন ওই জায়গাতে। বুইরাম ভার্সেস টেক বাই মধ্যে ফাইট হচ্ছে এই জায়গায়।
12টা কিলো ফেলেছে টিম ট্যাগ বুইরাম সামনাসামনি রয়েছে গ্রেনেডের হামলা করা এগ্রেসিভ হয়নি কাস্টিং করে একদম হিট সাথে গায়ে লঞ্চ জোর প্যাডের শুটে করে ভাই নাম আমার তাহলে মোটামুটি ধরাশয়ী হতে যাচ্ছে অনেক বেশি খিদা পাইছে মেম্বার ভাই, বুঝছেন? খুবই ক্লোজ রয়েছে গ্লুয়াল শুধুমাত্র And আমি মাঝখানে বাধা হয়ে আমি দাঁড়িয়েছে উঠছি ওঠার পরে দেখি ইলেকট্রিসিটি চলে গেছে একটু শুয়েছিলাম আবার ঘুমিয়ে ধরাশয়ী গেছিলাম হতে যাচ্ছে বাট ফ্যালকন ওই জায়গাতে বুইরাম হয়তো বা চার্জ করবে না আসলাম আপনাদের সাথে একটু দেখা করতে না অ্যাগ্রেসিভ কাস্টিং এ যাবো কিনা আই এম নট শিওর ভাই আজকে শিডিউল এত বেশি বিজি মাথাটা নষ্ট হয়ে যেটা যাচ্ছে অনেক বেশি হাইপ ক্রিয়েট করেছিল টিম ফ্যালকন ভার্সেস আজকে ম্যাচ আজকে পোলাপেনের এত টুর্নামেন্ট দিতে হইলো আরে সুন্দর পিনা ফালকন যাচ্ছেন ইভোস ভার্সেস ফালকন গাইস যেখানে অ্যাভেক্স থাকছেন কানেক্টেড রাশিয়ার পজিশনটা কই সেটা ও রাশিয়া মাই ব্রাদার ভাই তুই না কিল কইরা ফলাইছে সিরিয়াসলি ভাই এই জন্য আমি রাশিয়ার এত বেশি পছন্দ করি আজকে ম্যাচ এই জন্য এটার এত বেশি পছন্দ করি আমি ভাই আর রাশিয়া আজকে যে পরিমাণ হেডশট মারতেছে আরে রাশিয়া ওর অ্যাকুরেসি ভালো ভাই বাট ডিআরএস এর স্টোরেক্স এখনো দাঁড়ায় আছে স্টোরেক্স এলিমিনেট হয়ে গেলে নেপালে একটা দল ঝামেলা হয়ে যাবে গা ইভোস বুয়া বাইট করবে যেভাবেই হোক না কেন বাট লাউড এখনো আছে তো লাউডের পারফরমেন্স তো ভালো চাইতেছে তো আবার এজি গ্লোবালও আছে এখনো হয়তো বা তাদের সাথে একটা দুর্দান্ত ফাইট হইতে পারে বাট এখনো বুড়িরামও আছে তো বোধহয় আমরা শেষ মনে একটা ভালো ফাইট দেখতে পাবো শেষ ফাইটের যেটা শেষ ফাইটের মোমেন্টটা এমন এমন একটা মোমেন্ট হয় এটা মনে হয় যে পুরো ফাইনাল টু পিস্টেস মনেই হয় না এটা তো ভাই নরমালি ভাই কারণ এটা হবেই বুঝছেন এটা আপনি যাই বলেন এটা হবেই সেকেন্ড নাম্বার ম্যাচটা দেখছিলেন না আমি দেখতে পাই নাই তো সেকেন্ড নাম্বার ম্যাচটাতে টিএসসির একটা গ্রেনেড দিয়ে ইভোস পুরো তিনটা ডাউন করে দিছে আর ইভোদের প্লেইং স্টাইল অনেক ভালো ভাই এরা খুব তাড়াতাড়ি ডিসিশন নেয় বাট বুড়িরাম উলালা ওয়াসানা রাশিয়া সাইফা এদের পারফরমেন্স আমরা আজকে দিনে লাস্ট জোনে দেখতে চলছে যেখানে 6টা দল এখনো কানেক্টেড রয়েছে ওয়ার্ল্ডের বেস্ট রাশিয়ার ওয়াসানা তার হাতে একটা স্নাইপার থাকছে বাট এবার যেন ইভো ডিভাইন তার রাইট সাইড থেকে ফ্ল্যাঙ্ক আউট করতেই চাইবেন টু স্প্লিট স্ট্র্যাটেজি অ্যাপ্লাই করছেন লাউডের সোলো সার্ভাইভারকে আমরা দেখতে পাচ্ছি নিজেকে লুকিয়ে রাখছেন বাট এই যে গ্লোবাল ভার্সেস বুরিরাম ইউনাইটেড ইটস আ প্রপার 4v4 সিনারিও সেই ব্যাটল ফিল্ডে বোধহয় ইভোসরা এন্ট্রি নিতে চাইবে অ্যাজ এ থার্ড পার্টি হিসেবে বাট শেষ পর্যন্ত সেই থার্ড পার্টিটা ইভোসদের পুয়া এনে দিতে চলছে কিনা অ্যাভেক্সের শট জিও হয়েছে নকডাউন ওয়ালটাকে ব্রেকডাউন করবার আগেই যেন রিভাইভ করে ফেলা হয়েছে বুরিরামরা প্রস্তুত এবার ইভোস তারা থার্ড পার্টির অ্যাটাকের সম্মুখীন না হয়ে পড়ে বা জোনটা তাদের ফেভারে ব্যাটল ফিল্ডে ভোল্ট মেকারের ইউজ করা হয়েছে ভোল্ট মেকারের ড্যামেজ কিন্তু অনেক বেশি প্রোভাইড করা হচ্ছে ইভোস ডিভাইনরা এবার প্রপার পারমানেন্ট কভারে থাকছে বাট জোয়েনা তিনি বোধহয় কোনো দিক থেকে ছেড়ে কথা বলতে চাইবেন না জোয়ে না তিনি চার দেয় ছেড়ে দেয় না এমন একটা কিছুই বোধহয় তার তরফ থেকে আমরা দেখতেই চলছি বাট রাশিয়া নাইস স্নাইপার ওয়ান্স अगेन ফার্স্ট ডাউন সেকেন্ড ডাউন থার্ড ডাউন ফ্রম রাশিয়া এজি গ্লোবাল সোলো সার্ভাইভার সাইফা ফাইনাল ব্যাটলে 4v4 সিনারিওতে যুক্ত হতে চলছেন টিম বুরিরাম ইউনাইটেড ভার্সেস ইভোস ডিভাইন রে যাচ্ছেন এইচি গ্লোবাল সোলো সার্ভাইভারকে এলিমিনেট করবেন সাইফার কাউন্টার হেডশট অ্যাভেক্স কে নকডাউন করে ফেলা হয়েছে সঙ্গে সঙ্গে রিভাইভ লেফট সাইড থেকে এবার বুরিরাম ইউনাইটেড করছেন প্রেসার ক্রিয়েট a 4v4 scenario-te Buriram United Wasana going forward. It's an almighty attack from the side of team Buriram United. Motion sniper Churchin Avex knocked down. Zoena counter headshot. Aim Gotke পুরোপুরি ভাবে নাস্তানাবাদ করে ছেড়েছেন Ray solo survivor Zoena going forward. Buriram United outstanding domination. But Evos Divine তিনটে প্লেয়ার এখনো প্রস্তুত রাশিয়া শটলেন যে ওয়াসানা যাচ্ছে একদিকে ওয়ার্ল্ডের বেস্ট রাশার একদিকে বেস্ট স্নাইপার Mercy says no more, and it's a booyah, booyah, booyah from the side of team Buriram United, guys.
লা লা বাট মৌসি শেষ পর্যন্ত তার পজিশনটা ধরে রেখে এত দুর্দান্ত স্নাইপিং করেছে যেটা অবশ্যই দেখার মতো ছিল, প্রশংসা করবার মতো স্নাইপিং করেছেন মৌসি, বাট শর্ট রেঞ্জে ওয়াসানা ঝড় তুলেছেন। কাউন্টার অ্যাটাকে এইম গড তিনিও চেষ্টা চালিয়েছিলেন, রে চেষ্টা চালিয়েছিলেন, বাট সবচাইতে বড় ডিসঅ্যাডভান্টেজ ক্রিয়েট হয়েছে কিন্তু এই 4v4 সিনারিওতে রেকে হারানো, মোস্ট প্রবাবলি নো অ্যাভেক্সকে হারানো। সকলের আগেই যেন অ্যাভেক্সকে হারিয়ে ফেলেছিলেন টিম ইভোস ডিভাইন, বাট অ্যাট লাস্ট তাদের সর্বোচ্চ চেষ্টা তারা চালিয়েছিলেন। বাট মোস্ট প্রবাবলি যদি রাশিয়া একটা ভালো ফ্র্যাঙ্ক নিতে পারতেন তবে বোধহয় এই বুয়াটা বা এই মোমেন্টার অনেক বড় একটা পরিবর্তন আমরা দেখতে পেতাম। বাট অ্যাট লাস্ট দুর্দান্ত খেলেছেন প্রত্যেকটা দল। আমরা আশাবাদী শেষ পর্যন্ত বাংলাদেশি দলগুলো করবে ভালো পারফরমেন্স। আমরা আশাবাদী বাংলাদেশি দল টাইটান স্পোর্টস ক্লাব আজকের দিনের সেকেন্ড ম্যাচের ন্যায় প্রত্যেকটা ম্যাচে ভালো পারফরমেন্স করতে চলছে, বিকজ আমরা শেষ করেছি সবে মাত্র 2টো ম্যাচ, এখনো আমাদের এই ব্যাটেল ফিল্ডে বাকি আছে। সরি 3টে ম্যাচ শেষ করেছি, আরো 3টে ম্যাচ আমাদের জন্য অপেক্ষা করছে। উলালা ভালো ছিল দর্শক, বাট কথা তো সেটা না ভাই। কথা হচ্ছে দেখেন তো ওরা কি গেম নাম্বার 2 রাখছিল শেষ পর্যন্ত? না না না, এটা মনে হয় বাংলাদেশি ব্রডকাস্টারের ইস্যু হয়েছে। না মনে হয়। আচ্ছা দাঁড়ান, আচ্ছা নাও হইতে পারে, আমি একটু দেখে নি। EWC u5r প্রত্যেকটা প্লেয়ার যাদের হাতে স্নাইপার ছিল, যে লেভেলের পারফরম্যান্স তারা দেখেছে, সেটা স্নাইপার প্লেয়ার হোক নয়তো এটা রাশার হোক, যে সিঙ্গেল স্নাইপার কাঁধে নিয়ে ঘুরেছে, প্রত্যেকটা গুরুত্বপূর্ণ ভূমিকা ছিল। একটা শুট দেন থেকে শর্ট রেঞ্জের গান দিয়ে চার্জ করা অনেক বেশি কাঁধে। ও না না, পুরো গ্লোবালি ভুল হয়েছে ভাই, এরাও ভুল করে। ভাই ভুল সবাই করে। আমি আবার আমার ক্যামেরাটা বড় করে দিই গাইজ। এই হিমু ভাই একটা জিনিস বুঝছেন, এখন বাঙালিকে একটা সুযোগ হয়ে গেছে, বাঙালিরা এখন কইতে পারবো যে ভুল কি আমরা শুধু একা করি, গ্লোবালের ইডব্লিউসি তে করছে ভুল। ভুল করা উচিত না ভাই মানুষ মাত্র কি পারে। কি ভুল করছে ভাই? ম্যাচ নাম্বার 3 তে আরে ম্যাচ নাম্বার ম্যাচ 2 দিয়ে রাখছিল। ও এটা তো ম্যাচ 1এও করছিল। ম্যাচ 2 তে করছিল ম্যাচ। আরে ভাই বাঙালিরা নির্ভুল ভাবে করবে, যেন বাঙালিরা হচ্ছে যে কি বলে কি ইডব্লিউসি ব্রডকাস্ট করতে পারে। কিন্তু বাঙালিরা যে মারামারি করে ভাই, হয় না ভাই, একজন আরেকজনের আমরা লেগে থাকি। দু চোখের বিষ। ভাই আমি আপনার কাস্টিং প্লাস কাস্টম খেলতে চাই, প্লিজ একটু নিবেন ভাই। কাস্টিং প্লাস কাস্টম ভাই, কাস্টম তো আপাতত মনে হয় আজকে করানো পসিবল না, কোথাও আজকে আমার 8টার থেকে একটা চ্যাম্পিয়ন রাশ মনে হয়, এরপর আবার আমার 11টা থেকে মনে হয় একটা চ্যাম্পিয়ন রাশ। আমি জানি না আজকে কেমন করে এই শিডিউল আমি নিয়ে নিছি ভাই, আমি ভুলেই হয়তো ভাই শিডিউলটা নিয়ে নিছি। ও আচ্ছা না, মোস্ট প্রবাবলি 5 ম্যাচ, নট চ্যাম্পিয়ন রাশ। তাও আবার গার্লস লবি, আমি খেয়াল করি নাই, আমি গিয়া দেখি গার্লস লবি, আয় হায় রে ভাই। গার্লস লবিতে হিমু ভাই কাস্টিং করতে দেখতে হবে আপনার কাস্টিংটা। কাস্টিং আর কি করবো ভাই, গার্লস লবি। আবার আমি যে ইয়া করি না, আচ্ছা কোন দিন পারবেন এই কয়দিন কয়দিন টানা কয়দিন ম্যাচ হবে ডব্লিউসির? 5 দিন। ইডব্লিউসি এর হচ্ছে আজকে আছে কালকে আছে 4 দিন শনিবার পর্যন্ত। কি টানা? টানা হ্যাঁ শিওর আপনি? হ্যাঁ আমি দেখছিলাম এমনই টানা, যে আজকে কালকে শুক্রবার আর শনিবার 4 দিন। তো গাইস টানা 4 দিন তো মনে হয় না কাস্টম করাইতে পারবো আপনাদের, আবার করাইতেও পারি রাত্রে, বাট ওই রাত্রে তো আপনারা থাকবেন না, বুঝছেন, এটা হচ্ছে আসল কাহিনী। तो क्या करते हैं, बता नहीं क्या करेंगे,
বাট লেটস সি। বেশি ভালো হবে বিকজ এখানে অবস্ট্রাকল খুবই কম নুসরাত হয়তো হিলি এরিয়া রয়েছে এন্ড হিলি এরিয়ার পরে দেখতে পাবে ওপেন রোড ওপেন এরিয়া যেখানে নিজেকে স্টে করে রাখার জন্য কাভারের খুবই প্রয়োজন এবং কাভার নেই বললে চলে এবং সেটাই হচ্ছে আমার অনেক বেশি খিদা পেয়েছে দর্শক, খিদা পেয়েছে, খেতে যেতে হবে, খাবো, অপেক্ষা। হুম। কি জানি লিখবো? তবে আমরা যদি সার্কেলের কথা বলি, যেহেতু কথা হচ্ছে রোটেশন, আচ্ছা। সার্কেলটিও কিন্তু বেশ কয়েকবার বেশ কঠিন নিয়েছে। আসব না ফিরে নদীর ওপারে, কি জানি লিখবো? এরিয়াতে ফাইট করতে হচ্ছে, খুব একটা কম্পাউন্ড দেখা যাচ্ছে না। এত কিছু পরেও আসব না ফিরে 5 হ্যাঁ টানা 5 দিন হওয়ার, টানা 5 দিন না, টানা 7 দিনের পর একদিন মনে হয়। কিছু খাবার পাঠাই, আহা গো, খাবার পাঠাবেন আপনি? হিমু ভাইয়ের জন্য খাবার পাঠায় দেন। খাবার তো খেতে হবে। এবার আসলে কারা আর্লিতে এলিমিনেট হয়ে যাচ্ছে আমরা কিন্তু দেখেছি পূর্বতে টাইটান স্পোর্টস ক্লাব খুবই আর্লি টু দর্শক, আজকের দিনের ফাইট, আজকের দিনের ব্যাটল, আউটস্ট্যান্ডিং ফাইট হচ্ছে, যেটা নিয়ে কোনো প্রশ্ন থাকছে না। অ্যান্ড লেটস সি আমরা শেষ পর্যন্ত কোথায় যেতে পারি, শেষ পর্যন্ত কোথায় থাকতে পারি। অ্যান্ড অ্যাট লাস্ট ওকে হৃদয় ভাই কি প্লে করতেছেন উইদাউট এনি মিউজিক অর সামথিং এলস? পাঁচটার ফিট ছাড়া ক্লিন ফিট। হ্যাঁ আগে কইবেন না। আমার জানেন Okay, guys, match standing at DRS Gaming, Falcon, Demon's Pride, and Paradox Gaming রয়েছে, Aurora Gaming and Titan Esports Club যারা 0 পয়েন্ট এলিমিনেট হয়েছে। তো ইট মিনস 7 থেকে 12 পর্যন্ত আমরা ততটা পয়েন্ট গ্র্যাব করতে দেখিনি সার্ভাইভার্সদের তরফ থেকে। তারা হয়তো বা চেষ্টা চালাবেন এরপর হয়তো বা সেটাকে গ্র্যাব করতে, অ্যান্ড হয়তো বা লেটস সি। এন্ড এট লাস্ট হয়তো বা এতটুকু বলতে চলছি আর কি, যতটুকু আমি মনে করি। বাট ভাই আমার নাম বলে দেন, শিমুল 10K ভাই বলেছি। আমার জেলা বগুড়া, তোমার জেলা কোনটি? আমার জেলা কুমিল্লা। আমরা একটু যাবো এবার ইহাদ গেমিং এ কমেন্ট পড়তে গাইজ, বাট স্টিল আই এম নট শিওর। আমার বুঝি না এত বেশি, এই কয়দিন অনেক বেশি সমস্যা যাচ্ছে। মালিহা ওয়ার, আই ডোন্ট নো হু ইজ মালিয়া, আই ডোন্ট নো। মালিহা মেবি 7টার থেকে আসবে যতটুকু মনে হচ্ছে, 7টা থেকে মালিহা ধ্রুব ভাই বোধহয় বসবে। And আজকে ধ্রুব ভাই এসেছিলেন প্রথম ম্যাচে, বাট I wasn't there. তাদের বেশ কিছু চ্যাম্পিয়ন মোমেন্ট আসলে নেক্সটরা থেকে সিকিউর হয়েছে। সো দেখা যাক আসলে টাইটান স্পোর্টস ক্লাব আজকে দিনে কামব্যাক করতে পারে কিনা, কারণ 12 ম্যাচ এটা কি বলে গোপনে এন্ট্রি নেয়া, যেটা হচ্ছে গিয়ে অন্য টিম বুঝতে না পারবে, ওইরকম পজিশন মেক করে হচ্ছে গিয়ে রোটেট করা খুবই পারফেক্ট প্লেস নেক্সটরাটা, এবং সেইখানে টিম টেক দেয়ার পারফরম্যান্স আই বিলিভ সবচেয়ে বেস্ট হচ্ছে আজকে। এই ভাই আমি গান কেন গাচ্ছি আর ভাই। গাইজ আপনারা কে কোন জায়গা থেকে যুক্ত আছেন আপনারা চাইলে কমেন্ট বক্সে কমেন্ট ডাউন করতেই পারেন। এন্ড অ্যাট লাস্ট আউটস্ট্যান্ডিং ম্যাচ, আউটস্ট্যান্ডিং ফাইট, আউটস্ট্যান্ডিং ব্যাটল আমরা দেখতে পাচ্ছি সকলের তরফ থেকে। এন্ড স্টিল অবশ্যই টিম অ্যাপেক্স গেমিং এর হাতে, সেখানটাতে কিন্তু টিম অ্যাপেক্স গেমিং বেশ ভালো পারফর্ম করছে, স্পেশালি শো 17 বেশ ভালো একটা পারফরম্যান্স ড্রপ করেছে ওই জায়গাটাতে। এন্ড আমরা সেম পারফরম্যান্স টাইটান স্পোর্টস ক্লাব থেকেও দেখতে চাই। আমরা যেহেতু আজকের দিনে প্রথম 3টে ম্যাচ শেষ করেছেন, 3টে ম্যাচের ওভারঅল স্ট্যান্ডিং সেটা দেখলে বোধহয় আমরা বুঝতে পারবো যে কে আসলে কোন পজিশনে রয়েছে। বিকজ 6টা ম্যাচের মধ্য থেকে 3-4টে ম্যাচ ভালো পারফরমেন্স করলেই একটা ভালো পজিশন গ্র্যাব করা পসিবল, এন্ড সেখান থেকে বাকি দলগুলো খানিকটা পিছিয়ে থাকবে। বাট আজকের দিনে ডিআরএস গেমিং যারা
যারা যারা যারা সত্যি কথা এটা, যারা আমরা বাংলাদেশি লবিগুলোতে প্রথম দিক থেকে অনেক ভালো পারফরমেন্স করতে তাকে দেখেছি, বাট যখন বাংলাদেশি লবিটা অনেক বেশি, বাংলাদেশি প্লেয়ার্স আর টিমস অনেক বেশি স্টেবল হয়ে গিয়েছে, তারপর কিন্তু আমরা ডিআরএস গেমিংদের ততটুকু ভালো পারফরমেন্স করতে দেখি নাই বাংলাদেশি লবিতে, ইটস ট্রু। বাট এই তারপরেও তারা যখন সেই জায়গা থেকে নিজেদের পারফরমেন্সের এত দুর্দান্ত একটা কামব্যাক করতে পেরেছেন, আই থিঙ্ক সো, মানে দর্শক যেটা আমি মনে করি আর কি, আমি আমার তরফ থেকে বলছি, আমি মনে করি সেটা হচ্ছে একমাত্র স্নাইপারের কারণেই সেটা হচ্ছে। স্লিতি ফ্লিকারের এই তো বুঝি নাই, বাট আমি যেটা বলছি আর কি যে আপনি মানেন বা না মানেন, ইটস ট্রু যে দিন শেষে আপনার এই জিনিসগুলো হয়তো বা একটু নজরে রাখতে হবে। স্নাইপার মেটা চলছে অ্যান্ড স্নাইপার মেটার কারণে স্নাইপার যারা ভালো ইউজ করছেন, যাদের স্নাইপার প্লেয়ার গুলো ভালো কাজ করছে, ভালো ওয়ার্ক করছে, তারা কিন্তু ভাই কাজের কাজ করছে, যেটা সত্যি কথা। তাদের কাজের কাজ করা অবশ্যই আই থিঙ্ক সো একটা ভালো সিন হতে চলছে। অ্যান্ড তাদের যেই স্নাইপার মেটাটাকে ব্যবহার করা, প্রপারলি ব্যবহার করা, ইটস আ গুড সাইন। কজ এই জায়গায় আপনি চিলেট ফ্লিকারের এই তো মানে ক্লোজ ব্রাদার। ও আচ্ছা, मेरे को समझ में नहीं आ रहा है ভাই, আসলে আপনি কি বলতেছেন। আপনি বাংলায় কমেন্ট করলে বোধহয় আমি আপনাকে রিপ্লাইটা দিতে পারবো, বাট অ্যাট লাস্ট এখন আমরা গাইজ কারা কারা যুক্ত আছেন কমেন্ট ডাউন করতেই পারেন, এন্ড জাস্ট সি দ্য ভিউ গাইজ, হাউ বিউটিফুল ইজ। অ্যাট লাস্ট প্রত্যেকজন দাঁড়িয়ে আছেন এন্ড তারা নিজের মধ্যে কথোপকথন করছেন, বাট লাস্ট মুহূর্তের ব্যাটেলটা আর একটু হাড্ডাহাড্ডি হতে পারতো ভাই। বুড়িরাম ইউনাইটেড আর নিভোজ ডিভাইনের ম্যাচটা, যেটা সত্যি কথা, আরো অনেক বেশি হাড্ডাহাড্ডি হতেই পারতো। কারণ যেখানে একদিকে বিশ্বের সেরা রাশার, একদিকে বিশ্বের সেরা স্নাইপার, এই দুইজন যেখানে দাঁড়িয়ে আছে, বাট সেখানে মৌসি ভাই পুরোপুরি ভাবে মানে সিনারিওটাকেই বদলে দিয়েছে। যেটা বলছিলাম আপনাদের যে স্নাইপার মেটা, স্নাইপার মেটাতে ভাই অবশ্যই সবকিছুর পরিবর্তন আসতেই পারে, আসবে, ইটস ড্যাম ট্রু। সেই পরিবর্তনটাকেই ধরে রাখা আর সেই পরিবর্তনটাকে নিয়ে এগিয়ে যাওয়া, ইটস সো ইজি অর সো টাফ, আই ডোন্ট থিঙ্ক সো। বাট সেই যেটা, আচ্ছা আমি ফোর ফিঙ্গার স্নাইপার প্লেয়ার, আপনার কাছে কোনো ভালো টিম আছে? ভাই আমার কাছে কখনো কোনো ভালো টিম থাকে না, কখনো কোনো ভালো প্লেয়ার থাকে না, এটা আপনাদেরকে আগেই বলে রাখি। আমার কাছে আসলেই কেউ থাকে না। আমি জাস্ট আন্ডারডগ প্লেয়ার হার্ট সিরিজটা ওপেন করি জাস্ট বিকজ আন্ডারডগ প্লেয়ার্সের জন্য। আন্ডারডগ প্লেয়ার্সরা সেই জায়গা থেকে খানিকটা উপকৃত হতে পারলে আমার কাছে বেশ ভালো লাগে। আজকে স্টোরি কিছু না দিয়ে এসে পড়ছি ভাই স্ট্রিমে। আপনি তো ঘুমাইছিলেন, ঘুম থেকে উঠায়া পড়ছেন। ইয়াস, আর ক্যামেরা না, মানে ক্যামেরা নাই তো এই জন্য হচ্ছে ওই ফোন ক্যামেরা লাগাই দিলাম, স্টোরি দেওয়া, ইটস সোর্ট অফ। দর্শক কারা কারা যুক্ত আছেন আপনারা আমাদের সাথে, চাইলে কমেন্ট বক্সে কমেন্ট ডাউন করতেই পারেন। And and just see the venue কতটুকু সুন্দর, নিট এন্ড ক্লিন। হোস্টরা বলছে কথা, যেখানে আমরা এই গ্লোবালদের দেখতে পাচ্ছি। ওহ আরে ভাই, पता नहीं मेरे को क्यों लग रहा है ভাই, এবার আমার কাছে মনে হচ্ছে আর কি টাইটান যেমনি হোক না কেন ওরা কোয়ালিফাই করে পালাবে ফাইনালের জন্য।
লিকুইড ওভারঅল টিম মিউজিক দেখলে আছে না, টাইটানদের তো অবশ্যই এক্সপিরিয়েন্স আছে না, যে মানে নর্মালি লিকুইড অ্যান্ড মেটাল ব্লেডের যেই ইন্টারন্যাশনাল ট্যুর গুলো ছিল সেই ট্যুর গুলোতে কিন্তু তারা খুব ভালো খেলছে, খুব ভালো পারফরমেন্সও করছে, একদম দে দ্বারা মাইট দিছে ভাই। করেছে ডাউন, ব্লেড আসবেন রিভাইভ করতে। কাম অন ক্যাপ্টেন, লিডিং ফ্রম দ্য ফ্রন্ট, একই সঙ্গে পুরো দলটাকে বাঁচিয়ে নেওয়ার খুবই ভালো চেষ্টা, দুজনকে বাঁচিয়ে নিতে দেখতে পারবো টিইসি। আমি একটা জিনিসে এত বেশি হাসি পাচ্ছে আমার ভাই, কি হাসি পাচ্ছে আমি বলি। হ্যাঁ, আমি একটা স্টোরি দিয়েছি গাইজ, ঠিক আছে, স্টোরিতে আজকে ওই যে গার্লস লাভের স্টোরি, তো তো নর্মালি আমি কিন্তু মেয়েদের সাথে খুব খানিকটা কমই কথা বলি, বাট এখন দিকে আউট অফ নোয়ার কয়েকজন এসে আমার বলতেছে আরে ভাই what is this, বাট এবার আমরা আমাদের ম্যাচে চলে যাব গাইজ। ম্যাচে মুভ করে ফেলেছি, আমি জানি না আমি আগে চলতেছি নাকি আমাদের ইহাদ গেমিং আগে চলতেছে, মোস্ট প্রবাবলি ইহাদ গেমিংই হয়তো বা আগে চলতেছে যদি আমি ভুল না হয়ে থাকি। 1.26 ও না, আচ্ছা আমরা আগে চলছি গাইজ। আচ্ছা সমস্যা নেই গাইজ, আমরা এবার ম্যাচে ফোকাস করতে চলছি, যেখানে আমরা ওকে আগে 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 আমরা এবার ম্যাচে ফোকাস করব, যেখানে লাউড একটা ক্ল্যাশ ব্যাটেলে রয়েছেন, এন্ড লাউডের এই ক্ল্যাশ ব্যাটেলটায় আমরা দেখতে চাই যে লাউড এগিয়ে থাকবে নাকি শেষ আরে ভাই পর্যন্ত এই ব্যাটেল ফিল্ড এন্ট্রি নিচ্ছেন। বাট সারপ্রাইজ সারপ্রাইজ বলতেই হচ্ছে, যেখানে ম্যান পাওয়ার অনেকগুলো লুজ করে ফেলা হয়েছে। ফ্যালকন তারা বোধহয় তাদের তরফ থেকে কাজের কাছে করেই যাচ্ছেন, এন্ড এবার টিম বুরিরাম ইউনাইটেড সার্ভাইভার জোয়েনাকে দেখতে পাচ্ছি, এবার তিনি যাচ্ছেন, হাতে রয়েছে স্নাইপার, ফ্রন্টে থাকা ডিপি ডমিনেটেড সার্ভাইভার টপ 16 সেখানে প্রস্তুত, এজি গ্লোবাল তারাও প্যাটেলে রয়েছে, বাট মোস্ট প্রবাবলি এবার জিডি দের দেখতে পাবো, তারা হয়তো বা ভিন্ন একটা জায়গায় যেতেই চলছেন। লাউডরা অনেক বড় এরিয়া সিকিউর করে নিয়েছেন, যে সি 1-1 স্প্লিট স্ট্র্যাটেজি অ্যাপ্লাই করে যাচ্ছেন এসি গ্লোবাল রোজ, শট কানেক্ট করে কিলটাকে সিকিউর করেছেন সাইফা, দুর্দান্ত হেডশটের সাথে। এবার নেমলেসকে দেখতে পাবো অনেকটুকু রিল্যাক্সিং মুডেই রয়েছেন, এন্ড এবার তিনি তার তরফ থেকে মুভ করতে চাইছেন, লুট গুলোকে গ্র্যাব করবেন স্টার্টিং এর দিক থেকেই। এই ওয়াজ ডিভাইন টোটাল 62 পয়েন্টের সাথে এগিয়ে আছেন এসি গ্লোবাল উইথ 52, বাট সেখানে লাউডের কাছে 52 পয়েন্ট রয়েছে। সাইফা ওয়ান্স এগেইন শটে যাবেন, সেখানে বোধহয় কিডটাকে ডেইবলেস সিকিউর করেছেন, নো ডিও নকডাউনটা বের করেছিলেন উইন্ডির তরফ থেকে, আরো একটা হেডশট, টিপি ডমিনেটর টপ 16 পাকিস্তানের এই দল গিয়েছেন ফেসে, ব্যাক উইল উইন, ব্যাক সাইড থেকে অ্যাটাক করে নিয়েছে। এন্ড যতটুকু আমার কাছে মনে হচ্ছে আজকের দিনের যেই ইন্ডিয়ান টিম অ্যাপেক্স গেমিং, তাদের প্লেইং স্ট্র্যাটেজিটাই হচ্ছে বোধহয় পাকিস্তানি দলগুলোকে টার্গেট করা বা বাংলাদেশি দলগুলোকে টার্গেট করা, এন্ড অ্যাট লাস্ট তারা পাকিস্তানি দলগুলোকে টার্গেট করছে, বা জিপি ডমিনেটর্স তারাও সেই জায়গা থেকে কাউন্টার অ্যাটাকে মেতে উঠছেন। মাদারাকে রিভাইভ করে ফেলা হয়েছে, জাসি গোয়িং ফরওয়ার্ড, চার্জ বাস্টার হাতে সোলো সার্ভাইভার জাসি, বাট আমরা এবার খানিকটা বোধহয় রিপ্লেতে যেতে চলছি, যেখানে ফাইট করছিলেন সার্ভাইভার্সরা, এন্ড সেই ব্যাটেলে আমরা আমাদের টিম পিডিএক্স দের তরফ থেকে দেখতে পাচ্ছিলাম যে স্নাইপার কানেক্টেড ছিলেন, তিনি নকডাউন করেছিলেন ডিআরএস গেমিং, যারা এত সময় পর্যন্ত ভালো খেলছিলেন সেই ডিআরএস গেমিং দের সাথেই তারা ক্ল্যাশ ব্যাটেলে যুক্ত হয়েছিলেন। ব্যাটেল ফিল্ডে ফিরে এসেছে টিম অ্যাপেক্স গেমিং, কেডি গডকে হারিয়েছেন, ওলভিন হাতে থাকা M10 দিয়ে দুর্দান্ত একটা হেডশটের মধ্য দিয়ে এবার জাসিকেও নকডাউন করেছেন। টাইটান স্পোর্টস ক্লাবের আনবান শান সেভিয়ার রোল প্লে করছেন কুতুশ, মাই ব্রাদার, কাম অন টাইটানস কাম অন। আমরা একটা দুর্দান্ত জাম্প দেখতে চাই আপনাদের তরফ থেকে। টিম অ্যাপেক্স গেমিং, অরোরা গেমিং এন্ড পিডিএক্স এন্ড ডিপি ডমিনেটর্স তারা এখনো অনেকটু কনস্টেবল, বাট এই আনস্টেবিলিটি কখন তাদের তরফ থেকে স্টেবিলিটিতে মুভ করবে সেটাই কিন্তু আসল প্রশ্ন হতে চলছে। দর্শক আপনারা চাইলে কমেন্ট বক্সে কমেন্ট করতে পারেন, আপনারা চাইলে জানাতে পারেন কে কোন জায়গা থেকে যুক্ত আছেন, আজকে দিনে কে কোন দলকে সাপোর্ট করছেন, আপনারা আপনাদের তরফ থেকে কিন্তু আমাদেরকে সকল ইনফরমেশন জানিয়ে দিতে পারেন, আমরা কিচ্ছু মনে করতে চলছি না। বাট অ্যাট লাস্ট ব্যাটেল ফিল্ডে এবার নতুন একটা মোড দেখতে চলছি, সেখানে আমরা 3D দের দেখতে পাবো, সেখানে আমরা
ভিলস্কিকে দেখতে পাবো, তিনি লং ডিস্টেন্সে রয়েছেন স্নাইপার হাতে, অ্যান্ড অ্যাটলাস তার সাথে সাথে কিন্তু তার বাকি সার্ভাইভার্সরাও মুভ করতে চলছেন। বাট এই পজিশন থেকে ব্যাক সাইড থেকে টাইটান স্পোর্টস ক্লাবের সার্ভাইভার কুতুশকে দেখতে পাচ্ছি। নকডাউনটা করে ফেলা হয়েছে কুতুশকে, ইজি পিজি ভাবে হয়তো বা এলিমিনেশনটাকেও যুক্ত করে ফেলা হতে পারে, যুক্ত করে ফেলা হয়েছে এলিমিনেশনটা। বাট এবার পজিশনে এগিয়ে রয়েছেন কিনা টিম বুড়িরাম ইউনাইটেড, তাদের তরফ থেকে টিম অ্যাপেক্স গেমিং এর কিছু সার্ভাইভার্সদের ভ্যানিশ করে ফেলা হয়েছে। সাথে সাথে পার্মানেন্ট কম্পাউন্ডে একটা রোটেশন নিতে চাইবেন তারা। ইভোস রাশিয়া এই স্নাইপার মেশিন তার একের পর এক স্নাইপারের চিন করে জানিয়ে দিচ্ছেন তারা যেন আজকের দিনে সর্বোচ্চ পারফরমেন্স করতে চায়। লাউড পিপি জেড তিনি এবার ডিপি ডমিনেটর সার্ভাইভার টপের এলিমিনেশনটা নিয়ে নিয়েছে, আরো একটি কিলটাকে সিকিউর করবেন। বাট টিম অ্যাপেক্স গেমিং তাদের হারিয়ে যাওয়া প্রত্যেকটা প্লেয়ারকে রিকল করে ফেলা হয়েছে তাদের তরফ থেকে। 5 মিনিট অতিবাহিত হয়ে আমরা এবার 6 নম্বর মিনিট নাশাদ ওয়াসানা কেডি গটকে নকডাউনটা নেওয়া হয়েছে। এবার ফালকনরা প্রস্তুত, পিনার হেডশট। এবার বোধহয় টিম জিডি তাদের ভ্যালুয়েবল প্লেয়ারগুলোকে লুজ করতেই চলছেন, কজ ফালকনরা যেখানে প্রস্তুত রয়েছেন। শর্ট রেঞ্জে সার্ভাইভার অলমাইটি অ্যাটাক ফ্রম সাইড অফ পিনা, কি করছেন তিনি? এত ভালো অ্যাডভান্টেজ থাকা সত্ত্বেও নিজের হেলথ লুজ করেছেন, লিমিট ব্যাক সাইড থেকে করেছেন ফ্ল্যাঙ্ক আউট, চারদিক থেকে ঘিরে ধরা হয়েছে। এন্ড এবার আমরা কিউরোকে দেখতে পাবো, সেখানে তাকে নকডাউন করে ফেলা হয়েছে, রিভাইভটা করে ফেলা হবে। অন ফায়ার পিনা, লিমিট শটস এন্ড ফ্রন্টে শর্ট রেঞ্জে পিনাও কিন্তু দুর্দান্ত পারফরমেন্স করে। এই বিষয় সম্পর্কে বোধহয় আমার কাছে মনে হচ্ছে কারো কাছেই কোনো সন্দেহ থাকছে না। বাট এই সন্দেহ কাটিয়ে উঠতে চায় টিম জিডি। তারা মোস্ট প্রবাবলি এই যে ভূখণ্ড, সেই ভূখণ্ডের হয়তোবা তারা দখল পেতে চলছে না, বাট প্রথম জোনে অনেকটুকু স্প্লিট হয়েছেন। যেখানে আমরা লিডার বোর্ড দেখতে পাচ্ছিলাম, তিনটা বইয়া যারা তুলছে তারাই আগে আছে। এন্ড সেখানে এইজি গ্লোবাল ভুয়া ছাড়া অনেক বেশি আগে আছে। এলিমিনেশন কি টোটাল এলিমিনেশন আমি জানি না, এটা কি দেখাচ্ছে ভাই। বাট সেখানে আচ্ছা এই ম্যাচের এলিমিনেশন, ওকে হ্যাঁ এই ম্যাচের। ভাই সিরিয়াসলি ম্যাচের 7 মিনিট একজন 9টা 8টা 9টা 6টা ভাই 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 ভাই। ঠাকুরি, হে ঠাকুরি ব্রাদার, হাউ আর ইউ ম্যান? ডিআরএস গেমিং এর এই সোলো সার্ভাইভার কানেক্টেড রয়েছেন, টোকেন টাচ করা হচ্ছে। এন্ড বোধহয় প্রতীককে ফিরিয়ে আনতে চাইবেন। সারপ্রাইজ ফ্রম এইজি গ্লোবাল, নকডাউন করে ফেলা হয়েছে ঠাকুরিকে, কিলটাকে সিকিউর করে ফেলা হবে। এন্ড যেখানে ভাইরস তিনি এখনো যুক্ত আছেন ডিও এন্ড এজি গ্লোবালের সাইফার পারফরমেন্স দেখতে চাইবা গাইস। সাইফা আসলে এই শর্ট এত দুর্দান্ত পারফরমেন্স করেন। আমি যারপর ভাবছিলাম যে আমি বসে টুর্নামেন্টের লাইভ কাস্টিং করছি, আর আমি বোধহয় এখনই বলতে চাচ্ছিলাম ব্রডকাস্টার স্যার হৃদয় ভাইকে, ভাই একটু সাইফার গেমে যান, বাট না, পরে মনে হলো যে না, আমি তো জায়গায় আসি ভাই। জায়গায় ফ্যালকন তারা যুক্ত আছে, পিনা যুক্ত আছেন, জোন শ্রিঙ্ক হচ্ছে, যাচ্ছেন জোনের দিকে। বাট 8 মিনিট অতিবাহিত, 11টি প্লেয়ার কানেক্টেড। ডিপি ডমিনেটরস, আচ্ছা হ্যালো ডিপি ডমিনেটরস নাম ডেমন্স, আচ্ছা সরি ভাই, আচ্ছা ডিপি ডমিনেটরসই তো নাকি ওদের পুরা আচ্ছা ডেমন্স প্রাইড ডমিনেটরস মোস্ট প্রবাবলি। এন্ড এই জায়গা থেকে আমরা দেখতে পাচ্ছি আমাদের আলুকে। এন্ড ডিআরএস গেমিং সিরিয়াসলি ভালো খেলছে, সিরিয়াসলি প্রশংসা করার মতো ভালো খেলছে। 6 নম্বর পজিশনে আছে, অবশ্যই ব্যাক সাইড থেকে পিছিয়ে যাবেন, এটা তো নর্মালি বাকি দলগুলো যখন স্টেবল হয়ে যাবেন। বাট আমরা চাচ্ছি বাংলাদেশি দল ট্যাকের তরফ থেকে একটা দুর্দান্ত পারফরমেন্স। ফ্যালকন ভার্সেস লাউড, another big two weak dogs in front of each other। সেখানে অন ফায়ার রয়েছেন, হাতে ম্যাক্স 7 নিয়ে দাঁড়িয়ে আছেন, থ্রোবল ছুটতে চায় তিনি, বাট রাইট সাইডে থ্রোবল ছুটছেন, আউট অফ নোওয়্যার প্লে স্পট করা ছাড়া থ্রোবল ছুড়া হয়তোবা বিপিজেড এর উদ্দেশ্যে থ্রোবলটা গিয়েছিল, বিপিজেড তখন পার্মানেন্ট কভারে ছুটে গিয়েছেন। এবার বিপি শটের উপরে অ্যাটাক করবে, দু সাইড থেকে দুটো প্লেয়ার ইউজ করা হয়েছে, ক্যাসি ছুড়ে দেওয়া হয়েছে, ক্রোনোশিল ট্যাশের ইউজ করবেন বিপি স্যাড, নকডাউনটা করে ফেলা হয়েছে। কাম অন ফ্যালকন, কাউন্টার অ্যাটাক, এবার লিমিটকে হারিয়ে ফেলেছেন ফ্যালকনরা। নকডাউন হওয়ার লিমিটকে রিভাইভ করা খানিকটা ইম্পসিবল হলেও অন ফায়ার সেখানে ফ্র্যাঙ্ক আউটটা করে যাচ্ছেন। এন্ড এবার যেন কি
রো তার তরফ থেকে দুর্দান্ত একটা স্নাইপার চার্চিন দেখেছি, বাট এবার তাকেও হারিয়ে ফেলা হয়েছে। পিনা লিমিট টু সার্ভাইভার, পিনা আউটস্ট্যান্ডিং পারফরম্যান্স, হিলিং কিটের ইউজ করতে চাইবেন তিনি, বাট ওয়েস্ট লিমিট রিভাইভ করা হচ্ছে অন ফায়ারকে। লাউড তাদেরকে পুরোপুরি ভাবে এই ব্যাটল ফিল্ড থেকে ভ্যানিশ করে ফেলা হয়েছে, এই ব্যাটল ফিল্ড থেকে পুরোপুরি ভাবে বিতাড়িত করা হয়েছে। লাইভ ল্যাগ করার কথা না ভাই, আই ডোন্ট থিঙ্ক সো কি লাইভ ল্যাগ করার কথা, আপনি একটু চেক করতেই পারেন। সেখানে বুরিরাম ইউনাইটেড 11টি এলিমিনেশন উঠিয়ে নিয়েছে, ওয়াসানা 3টে এলিমিনেশন, বাট জোয়েনা ভালো খেলছে, মৌসি ভালো খেলছে, জোয়েনা মৌসি ভালো খেলবে অবশ্যই। অ্যান্ড সত্যি জোয়েনা মৌসি আসলে অনেক ভালো খেলছে, আর মৌসি জোয়েনার এই ডুও কম্বিনেশন আমরা সকলেই বোধহয় পছন্দ করি। আই থিঙ্ক সো আপনারা অনেক বেশি পছন্দ করেন জোয়েনা মৌসির এই দুর্দান্ত পারফরমেন্স, এন্ড অ্যাট লাস্ট তারা আসলেই তাদের তরফ থেকে সর্বোচ্চ পারফরমেন্সের মধ্য দিয়ে আজকে দিনে দেখাচ্ছে। বাট আই এম নট শিওর অ্যাবাউট দ্যাট কি টিম টাইটান স্পোর্টস ক্লাব আরো একটি বার হয়েছেন শাট ডাউন, বাট ওয়েল ডান বয়েজ, ওয়েল ডান, অ্যাপ্রিসিয়েট করতেই হবে। বাট অ্যাট লাস্ট এবার কিন্তু আমরা এই গ্লোবালতে দেখতে পাচ্ছি যারা যেখানে প্রস্তুত রয়েছেন, টোটাল 10টি এলিমিনেশন উঠিয়ে নিয়েছেন, অ্যান্ড এই 10টি এলিমিনেশনের মধ্য দিয়ে তারা এবার ভিন্ন একটা গন্তব্যে বোধহয় গেলেও যেতে পারেন। আমাকে আপনি প্লেয়ার লিস্ট, ট্যুর লিস্ট, টিম লিস্ট এগুলো একটু প্রোভাইড করতে হবে ভাই। না হৃদয় ভাই, আপনাকে আমি কিছু বলিনি, বাট আমরা 11 মিনিট 20 সেকেন্ডের মধ্যে রয়েছি, যেখানে আমরা প্লেয়ার্সদের দেখতে পাচ্ছি এখনো যুক্ত আছেন ফ্যালকন, এখনো 10টা দল যুক্ত আছেন, যেখানে সেই 10টা দলের মধ্য থেকে যদি বলতে চাই অরোরা গেমিং রয়েছেন, টিম অ্যাপেক্স গেমিং, ডিআরএস গেমিং, ইন্ডিয়ান অ্যান্ড নেপালি দলগুলো যুক্ত আছেন, এখনো পাকিস্তানি দল বোধহয় কেউ নেই, যদি আমি ভুল না হয়ে থাকি। আমি জানি না ভাই, বাট একটা জিনিস প্রেডিক্ট করতে পারবো, যদি আমি একটু ড্রোন সিন দেখতে পাই, জেসি গাইস ড্রোন সিন দেখতে পাই কিনা সেটাই হচ্ছে দেখি। ওই হোয়াট হ্যাপেন্ড? হ্যালো হৃদয় ভাই, আর ইউ কানেক্টেড? হ্যালো হৃদয় ভাই, ওকে। মৌসি স্নাইপার চার্জিংটা করে যাচ্ছেন, এন্ড তার তরফ থেকে কিলগুলোকে সিকিউর করে ফেলা হচ্ছে, সিকিউর গুলো করার পর হাই গ্রাউন্ড থেকে লোয়ার গ্রাউন্ডে লিমিট যাচ্ছেন ফ্রন্টে, এবার অন ফায়ার কানেক্টেড ফ্রন্টে রাশিয়া, সোলো ম্যান, সোলো সার্ভাইভার এলিমিনেট হলো বলে শেষ পর্যন্ত ইভোস ডিভাইন এই ব্যাটল ফিল্ডে কাউন্টার অ্যাটাকটা দিতেই চাইবেন, বাট ব্যাটল ফিল্ডে ব্যবহার করা হয়েছে বোল্ট মেকারের অ্যাভেক্স রে এম গড, 3টে প্লেয়ার একের পর এক জাম্প করেছেন, জোনে প্রবেশ করেছেন রাশিয়া, তার হাতে থেকে অ্যাসকে ছুড়ে দিয়েছেন সোয়েনার গ্রেনেড, নকডাউন হয়েছেন আরো একটি সার্ভাইভার, ট্যাকেজি গার্ড ওয়াসানাকে নিয়েছেন নকডাউন, এন্ড এবার বোধহয় টিম বুরিরাম ইউনাইটেড অনেক বেশি চাপের মুখেই পড়তে চলছে। জাস্ট সি দ্য প্রেশার গাইস, জাস্ট সি দ্য প্রেশার। অরোরা গেমিং এখনো দাঁড়িয়ে, ইভোস ডিভাইন রয়েছেন লোয়ার গ্রাউন্ডে, যেখানে রাশিয়াকে হারিয়ে ফেলেছেন, রাশিয়া শূন্য হয়ে পড়েছেন ইভোস ডিভাইন, এন্ড এই রাশিয়ার শূন্য হয়ে যাওয়া অ্যাভেক্সের জন্য, এইম গডের জন্য খানিকটা ক্রিটিক্যালিটিস ক্রিয়েট করতেই চলছে, বাট যেখানে হাই গ্রাউন্ডে এখনো প্রস্তুত রয়েছেন পুরো একটি দল, টিম অরোরা গেমিং অ্যাটাক করতে চাইবেন ফ্যালকন, ব্যবহার করতে চাইবেন লঞ্চ প্যাড, তারাও যেন সেই পার্মানেন্ট কম্পাউন্ড খুঁজে বেড়াচ্ছে, একটা সেফ এন্ট্রি, একটা সেফ পার্মানেন্ট কাভার, বাট শেষ পর্যন্ত খুঁজেই বেড়াচ্ছেন যে কোথায় গিয়ে তারা শেষ ঘাটিটা কাটতে চলছেন। রাইট হ্যান্ড সাইডে পার্মানেন্ট কাভারে ছুটে যাবেন, যেখানে লাউডরা যুক্ত আছেন, ইভোস লাউড, অরোরা গেমিং ফ্যালকনদের উপর কাউন্টার অ্যাটাক, পিপি সেট নকডাউন নিয়েছেন বুরিরাম ইউনাইটেডের আরো একটি প্লেয়ারকে, হোয়াট আ গ্রেনেড দ্যাট ওয়াজ। অরোরা গেমিং এর তরফ থেকে জুন নকডাউন নিয়েছেন সার্ভাইভারকে, এক্সেল কিলটাকে সিকিউর করে ফেলা হয়েছে তার তরফ থেকে, এলিমিনেশন গুলোকে যুক্ত করবার পর এবার ফ্যালকনরা হয়েছেন এলিমিনেটেড, নিয়েছেন বিদায়। 8টে দল এখনো যুক্ত আছে,
এখনো কানেক্টেড থাকছেন তারা, বাট হাই গ্রাউন্ড ও লোয়ার গ্রাউন্ড ছুটছেন গ্রেনেড, অ্যান্ড সেই গ্রেনেডের মধ্য দিয়ে এবার ব্যাক অফি করতে চাইবেন। লাউডে 4টা প্লেয়ার যুক্ত আছেন, জাম্প আপটা করতেই চাইবেন। অ্যাভেক্স সেখানে প্রস্তুত রয়েছেন, হাতে চার্জ বুস্টার স্টিল কানেক্টেড থাকছে, বাট জোনের নাইস এই শট, এইচি গ্লোবালের বেস্ট শট রেঞ্জের টাক সাইফাকে নকডাউন করে ফেলা হয়েছে। আই ডোন্ট নো সাইফা সেই জায়গায় নকডাউন হয়ে যাওয়া, ইটস সো টাফ, আই থিঙ্ক সো, বাট অ্যাট লাস্ট হয়তো বা এমন হতেও পারে যে সেই সুযোগটাকে কাজে লাগানো, অ্যান্ড অ্যাট লাস্ট যদি সেই সুযোগটাকে কাজে লাগাতে পারে তবে বোধ হয় একটা বেটার আউটপুট তারা পেতে চলছে যতটুকু আমি মনে করছি। বাট লাউডের 4টে প্লেয়ার এখনো যেহেতু যুক্ত, 6টা এলিমিনেশন যুক্ত করেছেন, সেখানে ইভোস ডিভাইন 13, বুরিরাম ইউনাইটেড 14, এজি গ্লোবাল 11, জিডি 12, তো সেই জায়গায় এই এলিমিনেশন নিয়ে তাদের বোধহয় শেষ পর্যন্ত একটু এগিয়ে থাকার টাফ, বাট তারপরেও তারা চাচ্ছে পজিশনটা ধরে রাখতে, পজিশনটা ধরে রাখলে শেষ পর্যন্ত ভালো একটা সিন বোধহয় তারা তাদের তরফ থেকে দেখতে পাবো। এজি গ্লোবালের তরফ থেকে যেও তিনি দুর্দান্ত স্নাইপার চার্জিং করেছেন, তার স্নাইপার চার্জিংয়ে আর একটা দল বিদায় নিয়েছে। ডিআরএস গেমিং এর আমরা এলিমিনেট দেখতে পেয়েছি টিম অ্যাপেক্স গেমিং, বাট এখনো আমাদের তরফ থেকে অরুয়া গেমিং, পিডিএক্স কানেক্টেড আছে, যুক্ত আছেন লাউড, ফ্যালকন তাকি শাটডাউন হয়েছেন, জিডি, এজি গ্লোবাল অ্যান্ড ইভোস ডিভাইন তারা রয়েছেন কানেক্টেড। এখনো পর্যন্ত যেহেতু কানেক্টেড রয়েছেন, ভালো একটা ফাইট আমরা দেখতেই পাবো। সাইফা একের পর এক এলিমিনেশন উঠিয়ে দিয়েছেন, তিনটি টিম এলিমিনেট হয়ে গিয়েছেন, আরো একটি শাটডাউন হয়েছেন দল। বুরিরাম ইউনাইটেডের কাছে সুযোগ থাকছে না, এজি গ্লোবাল, ইভোস, লাউড, জিডি, পিডিএক্স তারাও হয়ে গিয়েছেন। প্যারাডক্স গেমিং পুরোপুরিভাবে এলিমিনেট হয়ে যাবেন, অ্যান্ড এবার এই গজের উপর কাউন্টার অ্যাটাকটা চলে আসছেন, নিজে হিলিং কিটের ইউজেসটা করতে চাইবেন, বাট জিডি স্টিল ইন লবি, যেখানে ব্যাক সাইড থেকে লাউড রয়েছেন। এজি গ্লোবাল তারা এবার অ্যাটাক করেছেন, জিডি ব্যাক সাইডে যাওয়ার পজিশন, অ্যান্ড সেইখানে লাউডরা প্রস্তুত, স্নাইপার চার্জিং নকডাউন হয়েছেন। নাও ইটস আ ফাইনাল ব্যাটল, লাস্ট 3 টিম, এজি গ্লোবাল, লাউড, অচিরি, অ্যান্ড কোথাও না কোথাও এজি গ্লোবাল এখানে বোধহয় ভাবছিলেন থার্ড পার্টি করতে চাইবেন, অ্যান্ড সেই জায়গায় খানিকটা সতর্কতা তাদেরকে অবলম্বন করতেই হবে, নতুবা দুটো দল মিলে এমন ভাবে প্রেসার ক্রিয়েট করবে, এমন ভাবে স্প্যাম করবে, যার ফলস্বরূপে তাদেরকে ভ্যানিশ হতে দ্বিতীয়বার ভাবতে হবে না, খুব তাড়াতাড়ি ভ্যানিশ হওয়ার একটা সুযোগ তাদের জন্য ক্রিয়েট হতেই পারে। বাট অ্যাট লাস্ট এবার আমরা লাউডে দেখতে পাবো হাই গ্রাউন্ড থেকে লোয়ার গ্রাউন্ডে থাকা মানে এজি গ্লোবালদের দিকে নজর রাখছে, অ্যান্ড মোস্ট প্রবাবলি যদি লোয়ার গ্রাউন্ডে থাকা জিডি তারা যদি লাউডদের উপর প্রেসার ক্রিয়েট করতে পারে সেটা একটা ভিন্ন বিষয়, বাট মনে হচ্ছে দুটো দলই একটা সেফ ডিস্টেন্সে শুরু গিয়েছেন, জাম্প আপ করতে চাইছিলেন, দুর্দান্ত একটা গ্রেনেড ট্র্যাপ, তিনি এই ট্র্যাপেই যেন আটকে গিয়েছিলেন, হেলথ লুজ করবার সাথে সাথেই ওয়াল দিয়ে যেন সেই এন্ট্রেন্সটা ব্লক করে দেওয়া হয়েছে, ভিজিবিলিটিটাকে ব্লক করে দেওয়া হয়েছে, বাট জিডিরা এখনো প্রস্তুত, তারা লেফট সাইড থেকে ফ্ল্যাঙ্ক আউট করছেন। এজি গ্লোবালের জন্য যেন ব্যাটল ফিল্ড আরো খানিকটা কষ্টকর হয়ে দাঁড়িয়েছে, পার্মানেন্ট কাভারটাকে খুঁজে বের করেছেন টিম এজি গ্লোবাল। এবার তারা জোনে প্রবেশ করার জন্য 4টে প্লেয়ারই একসাথে মুভ করতে চলছেন, হাই গ্রাউন্ড থেকে দুটো দল করছেন স্প্যাম, লং ওয়াল ইউজ করা হয়েছে, কিন্তু এজি গ্লোবালদের তরফ থেকে তাদের ওয়ালগুলোকে প্রোটেক্ট করতে চায়, কাউন্টার অ্যাটাক করা হয়েছে টিম এজি গ্লোবালদের তরফ থেকে। এবার জিডিরা খানিকটা নড়ছে চড়ে বসেছে, পজিশন সুইচ করেছেন, জোন সিঙ্ক হচ্ছে, জোনে প্রবেশ করতে হবে, বেশি ওয়াল লুজ করলে চলবে না, বাট এজি গ্লোবালের সোলো সার্ভাইভার দিকে দ্রুতভাবেই যেন স্প্যামটা চালিয়ে যাচ্ছে, জিওর অবস্থা শোচনীয়, নকডাউন করে ফেলা হয়েছে, ডেভিডের তরফ থেকে রিভাইভটা করে ফেলা হবে, এন্ড আবারও যেন ম্যান পাওয়ারের পরিপূর্ণতা দেখতে পাবো। শেষ পর্যন্ত শেষ রক্ষা চালিয়েছিলেন আরো একবার ডেভিড, বাট কাজের কাজ কিছুই হয়নি, একটা পার্মানেন্ট কম্পাউন্ডে পৌঁছে গিয়েছে টিম এইচি গ্লোবাল গাইজ, এন্ড পারফেক্ট একটা ডিসিশন, পারফেক্ট একটা রোটেশন, পারফেক্ট থিঙ্কিং কতটুকু ভালো কাজে দেয় সেটার প্রমাণ দেখিয়েছে এসি গ্লোবাল। একদম পুরোপুরিভাবে ডিরেক্টলি এন্ট্রি নিয়ে জায়গাটা দখল নিয়েছেন, জিডিদেরকে সেই পজিশন থেকে সরিয়েছেন। এই জিনিসগুলো শেখা উচিত আমাদের সকলকেই। বা ট্র্যাপ প্রস্তুত রয়েছেন হাই গ্রাউন্ড থেকে, এবার যেন গ্রেনেড ছুটতে চাইবেন, আর এবার আক্রমণের প্রতি যেন নিজেরাই আক্রমণের শিকার হচ্ছেন টিম জিডি, জোন সিঙ্ক হচ্ছে, এসি গ্লোবালদের জোনে প্রবেশ করতেই হবে, লাউডদের কাছে খানিকটা সুযোগ রয়েছে, হাই গ্রাউন্ড থেকে হয়তোবা তারা চাইবেন অ্যাডভান্টেজটা লুফে নিতে। ডেভিডের শট চেয়েও হয়েছে নকডাউন, বেরোজ তিনিও শাটডাউন, সাইফার নেমলেস প্রস্তুত, লাউড, what a chance that was, it's 2v4 scenario, shot connected, and it's booyah from the side of team Loud, and পুরোপুরি ভাবে
বুয়াটা ছিনিয়ে নিয়েছে লাউডরা এন্ড কাইন্ড অফ 6-7 করতে যাচ্ছিলেন তারা, বাট অ্যাট লাস্ট এজি গ্লোবাল বেশ ভালো একটা রোটেশন নিয়েছে, তাদের কাছে হয়তো সুযোগ ছিল, বাট জিডিরা যখন একদম আউট অফ নোওয়্যার আর না পেরে লোয়ার গ্রাউন্ডে থাকা দলের উপর প্রেসার ক্রিয়েট করে, তো তখনই পজিশনটাকে চেঞ্জ হতে দেখতে পাই আমরা। বাট জাস্ট সি যে এত প্রেসারের মধ্য দিয়ে এজি গ্লোবালরা কত স্মুথলি জোনে প্রবেশ করেছে গাইস, এই জিনিসগুলো আমাদের শেখা উচিত অ্যাট লাস্ট। আই ডোন্ট নো স্ট্রিমে আমার ভয়েস কেমন যাচ্ছে, বাট খুব ভালো খেলছে। And দর্শক, যেহেতু আমরা এখন খানিকটা সময় অপেক্ষা করতে হবে। ওকে, একটা ভিডিও আমার কাছে আসছে, আমি একটু কিন্তু দেখি। টাইটান esports ক্লাব তারা বারংবার কিন্তু ফল করছে এই জায়গাটিতে, হতাশ হতে দেখা যাচ্ছে ফ্যান্সদেরকে। বাট ব্যাপার নয়, আমরা কিন্তু আবারও সেই আই ডোন্ট থিংক সো কি এই জিনিসটার কোনো মানে হয়, বুঝছেন? মানে আমি অবশ্যই বুঝতেছি না। নক করেছেন এন্ড ডাবল এলিমিনেশন এসেছিল AGAL এর তার কাছ থেকেই। ওয়াও, অ্যামেজিং অ্যামেজিং লাউড ভিজ এ বিগ রাশা এন্ড তার গোটা টিম তারা দেখিয়েছে স্টিডি উইন্স দ্য রেস। আই মিন হোল্ড ভালো খেলছেন তারা। ইটস ফাইন। কিন্তু একদম ভুলে গেলে And let's see. পারফেক্ট ছিল প্রত্যেকটা And guys, I think প্রত্যেকটা গ্রেনেড গান ডাইনেস্টিকে ওই জায়গাটিতে সাবোটেজ করেছে, তাদেরকে এগোতেই আর একটু টাইম নিবে। তো আমি সেখান থেকে একটা কাজ করছি দর্শক, আমি একটু আই থিংক সো আমার একটু বুইয়া ফ্রম দ্য সাইড অফ টিম লাউড এন্ড পুরোপুরি ভাবে বুইয়াটা ছিনিয়ে নিয়েছে। আমি একটা পাশে আমার ইমেজটা বসাই দিই। Loud, what a chance that was! It's 2v4 scenario, shots connected, and it's booyah, booyah, booyah from the side of team loud. There's a subscribe করে subscribe করে ফেলবেন। Ooh la la. Wait a minute, guys. I'm just coming in 3 or 4 minutes. Or no, maximum 5 minutes. AGAL ওয়েট করেছিল এবং তারা কিন্তু ম্যাক্সিমাম ড্যামেজ শ্রিঙ্কেই খেয়ে যায় ওখানটাতে, এবং তারা যে পুরো উইন্ডোজ গুলোকে ওই জায়গাটিতে পুরোপুরি অফ করে দিয়েছিল এবং তাদেরকেও কিন্তু ওই জায়গাটিতে একদম এন্ট্রেন্স গুলোকে অফ করেই তাদের এলিমিনেট হতে বাধ্য করা হয়েছিল। বাট গান ডাইনেস্টি তাদের জন্য খুব খারাপ লাগছে, বেচারা ট্র্যাপের প্রত্যেকটা গ্রেনেডে এত বেশি ক্ষতবিক্ষত হয়েছে যে তাদের পুরো ম্যাচের ডমিনেশন জাস্ট ওই গ্রেনেড অ্যাটাকেই পজ হয়েছে। ইয়েস, সেই জায়গাতে এজিদের হচ্ছে গিয়ে আরেকটা জিনিস করার দরকার ছিল, তারা যেই দিকে রোটেশনটা নিয়েছে লাস্ট মোমেন্টে বিল্ডিং এর দিকে একটু ধৈর্য দেখিয়ে ওই দিকে না আসার দরকার ছিল, যেহেতু তারা বুঝতে পারছিল যে জিডিরা ওইখান থেকে চার্জ করছে তাদের উপর, লাউড নিচে নামতে চাচ্ছে না, দুইটা টিম যারা রয়েছে তাদের ওই দিকে আসার কোনো সুযোগই দিচ্ছে না। একটু যদি অপেক্ষা করতো তাহলে হয়তো বেটার হতে পারতো। লেটস সি বেটার হবে, কিন্তু তার আগে আমরা ফিরে আসবো ছোট্ট একটা বিরতি নিয়ে। কেউ কোথাও যাবে না, স্টে উইথ আস। ভাত নাকি নুডলস? ভাত। কোন দেশ যাবে বিশ্বকাপে? বাংলাদেশ। লাস্ট মোমেন্ট গোল। পাস নাকি শট? পাস। অ্যাটাক নাকি ডিফেন্স? অ্যাটাক। 1-0 জেতা নাকি 5-4 জেতা? 5-4। সকালে ট্রেনিং নাকি রাতে ট্রেনিং? রাত্রে। বৃষ্টিতে খেলা নাকি রোদে খেলা? বৃষ্টি। পেনাল্টি সেভ নাকি পেনাল্টি করতে? পেনাল্টি গোল। ভাত নাকি নুডলস? ভাত। কোন দেশ যাবে বিশ্বকাপে? বাংলাদেশ। পরবর্তী চ্যালেঞ্জ ওয়ান ট্যাপ চ্যালেঞ্জ। গোলের দুই কোণায় থাকা টার্গেট কার্ডে শট করতে হবে, প্রত্যেকে 5টি করে সুযোগ পাবে। যে বেশি টার্গেট শট করতে পারবে হি উইল বি দ্য উইনার। পরবর্তী চ্যালেঞ্জ ওয়ান ট্যাপ চ্যালেঞ্জ। গোলের দুই কোণায় থাকা টার্গেট কার্ডে শট করতে হবে, প্রত্যেকে 5টি করে সুযোগ পাবে। যে বেশি টার্গেট শট করতে পারবে হি উইল বি দ্য উইনার। পরবর্তী চ্যালেঞ্জ ওয়ান ট্যাপ চ্যালেঞ্জ। গোলের দুই কোণায় থাকা টার্গেট কার্ডে শট করতে হবে, প্রত্যেকে 5টি করে সুযোগ পাবে। যে বেশি টার্গেট শট করতে পারবে হি উইল বি দ্য উইনার। পরবর্তী চ্যালেঞ্জ ওয়ান ট্যাপ চ্যালেঞ্জ। গোলের দুই কোণায় থাকা টার্গেট কার্ডে শট করতে হবে, প্রত্যেকে 5টি করে সুযোগ পাবে। যে বেশি টার্গেট শট করতে পারবে হি উইল বি দ্য উইনার।
ট্যাপ চ্যালেঞ্জ গোলের দুই কোণায় থাকা টার্গেট কার্ডে শট করতে হবে প্রত্যেকে 5টি করে সুযোগ পাবে যে বেশি টার্গেট শট করতে পারবে হি উইল বি দ্য উইনার gap to some of the other squads. Now, one thing I know has been sticking out besides the top squads, right? We got to go to PDX. I mean, I was talking about earlier in regards to tag. That's a squad that needed to be able to step it up. They have since then, since we've mentioned it. I know you were looking at PDX, Lace. Yeah, see, I'm looking at Paradox, and look, they're not sitting pretty on the top of the leaderboard, okay? You know, we're talking about the Louds and the AGLs. I feel like there's two games going on at the moment. We've got, like, the AGLs, the Louds, EVOS, you know, kind of having their own scuffles in the top of the leaderboard. And when you move further down, the tags, we got Paradox down there. I know Paradox had an accelerating run against Tag, but unfortunately fell, like, a little bit short in that match there. And it just seems like they're just not making the best decisions for their team. They managed to sort of get split. But where we were looking more into that final zone, Paradox, it was probably the first time I actually saw them group up and were able to put more eliminations on the board. And that's what we need to see from them. So I don't really know what's happening, like, in and amongst the early fights and stuff for them. But that was probably the best performance we have seen from them. But they are, you know, not being able to get those eliminations and those placement points on the board. Yeah, I do agree. I mean, the first few games, they're not that aggressive. And the signature of Paradox Gaming is that, like the signature of Paradox Gaming coming from their regionals is that aggressive team. Like from Africa, they managed to clutch it towards the end and getting that qualifier on the EWC, and it's more off the elimination. So this is one thing that we were expecting at get-go. There's a lot of teams who want to show up strong, especially if they are new to this contention. But for Paradox Gaming, they need that time to recover. But what I'm worried about is if that time is running out, because again, that's already 4 games and only have 2 more for this group. Yeah, and speaking of trying to come off as strong, courageous, again, I feel we... Thanks, girl. Then we gotta add gorgeous then, girl, because you are drop dead gorgeous. Okay, anyways. Speaking of courage, of course, we have to also talk about Gun Dynasty again, because finishing at top 3, it's just so amazing. It's making me feel like I need to know more about this LATAM team. I mean, that is just crazy. They are now at the 5th position of the overall standing. 69 points, 23 plays, and then I'm seeing 46 kills. That is amazingly huge for them, Neptune. Yeah, I do agree. I mean, from the first and the last game, they managed to get 20 plus on elimination. It was a little bit slow though on that second game, and towards that third. I think it's because of the challenge they have on that game number 2 or the match number 2. Thus, they didn't get that much on the point. But I'm really looking forward to them to catapult themselves a little bit higher. They managed right now because they're very close against Buram United. Yes, I'm about to say something that I might regret, but right now, I actually enjoy watching Gun Dynasty more than Buram United Esports. Oh. I enjoy them so much. It's crazy. Like, I found a new love today. What's making you enjoy it so much? Because remember, Buriram, even though you didn't get a chance to talk about them earlier, they did end up picking up that one booyah.
Yes, they did, but I think it's just about time for Gun Dynasty. I mean, you saw it on the fourth game. They were so amazing. And again, the courage that they have and the strength to back it up, it's just so amazing to see. Yeah, I guess the difference between the gameplay of Gun Dynasty is in the beginning of the game, they show up. Yes. That's where more the hype is coming from. And compared to what we've seen in Brilliant United Esports, again, the signature is you're invisible in the first half, then to the second half, that's where you get all those elimination. But at some point they're surprised. I'm pretty sure they're counting how many opponents that they have in front of them towards the end. And with say 7 or 8 teams against you, you couldn't, or Brilliant United couldn't really bring that fire and catch up with the numbers. But it's a good thing that they did get that booyah. Yeah, and right now we're looking at their squads that they need to wake up, especially when we're going to be going into the final 2 games of Group A. Keep in mind, for everybody watching at home, you're saying, wait, final 2 games? No, we still got 6 more from Group B coming up. So make sure you stay tuned for that. But I mean, from some of the other squads that we're watching, we saw the Pakistan team, right? They're towards the bottom. They need to do something because right now, the top 4 squads, the cutoff is at 70 points. And that's not going to stop. That's just going to keep going because of the consistency, Conchita, that we're currently seeing out of their squads. What can we see out of those bottom squads in the last 2 matches? Because they need to wake up. Yes, they do need to wake up. Unfortunately, I'm not really familiar with the way the Pakistani teams played, but what I see from their performance today is that there's a gap of, capability that apparently they still have against the other team. And that is something that I hope they can catch up as soon as possible, because obviously being on the bottom 2 is not so ideal. Looking at it, it's still quite a climb that they need to do. But yeah, keeping my fingers crossed. And then you have Aurora. Aurora is currently 40 points. I'm sorry I have to do it to you. I won't mention their name anymore. You can talk about them, but just don't mention their name. Yeah. From that squad, I mean, you were talking about having eliminations earlier on. They only have 19 eliminations so far. We've seen squads being able to get almost that in just 1 match. I think what Aurora Game is finding right now is a balance of, because they failed in the first game. Yeah, I mean, it's okay. I'm thinking it's my fault, but they failed in the first few games. But since they couldn't bring the elimination, they couldn't bring the fire, so they're going back to the basic. Go for survivability, trying to balance it out, elimination and placement point. And that's why they're trying something different. Just go and try to catch up, or go for catch up on the placement point. Once they get the groove of how to find the final circle, then they can get those elimination. Yeah, what I've been noticing is that every time they go into an altercation or try to take a fight, they come out as the losing team. It's down to 1 player, then they're going to have to make that revive and try and do that. So I do believe that, yeah, if they can continue that survivability, because eliminations will come in the end, okay? As long as you can make your rotation, you get to that final zone, the elims will come. So hopefully we can see that sort of progress into the next games, because they slightly started doing it in that final match, but the first couple of matches, every time I saw Aurora fight, it was them out, and it's not working for them. So they definitely need to adapt and change, because mechanically they're gifted, but they're not making these decisions correctly. Yeah, I so agree, because individually they're great players, but somehow when it comes to the teamwork, something just isn't working. There is something that they not to change. I mean, it's like someone needs to step up, I guess, and be the role model for them. Yeah. No. I might step out. I'm sorry, man. I'm going to target you for this one. Yeah. No need to do that. I mean, in regards to eliminations, one squad that has been stepping up is Team Apex Gaming. They have been able to put up those elims. At the beginning of the day, they were struggling a lot. Even Lucifer, one of our casters, is going to be coming for Group B. He was saying they're slow starters. He was actually expecting them to do better in the second day. Yeah. But you can't be mad. Honestly, Neptune, you cannot be mad at the way that this squad has now been able to put up those eliminations. Yeah, exactly. I mean, it's more of elimination geared for Team Apex Gaming. It's the complete opposite, right? Complete opposite of what we're going for earlier. Like placement point, they like no regards of placement point. All they have to do is early on the get-go, they want to get all those eliminations in, and at some point for teams, they're treating it as a 50-50. Like, it's a double-edged sword. But for Team Apex Gaming, they want to bring down the sword against the opponent. Whether they lose, I think they can carry over those eliminations in the following round. The risk is they're losing the balance of finding the final circle. And again, there's still importance of that booyah. Probably not this page, this point of this stage, but
if you're really catching up in numbers, you have to do well on both. Yeah, because 29 elimination points is not bad at all. I mean, from what we see out of the 4th games that we have just watched, Apex really is trying to fix the mistake they have on the first game. And yeah, I think things are quite looking up for them right now. You can see they got fans right now here in the arena live from Paris. This is Free Fire at EWC. Ladies and gentlemen, we're going to be going into the last 2 matches of Group A. Can those bottom squads step it up like we've been wanting to see? Or is it just going to be too little, too late in this last 2 matches before we go into tomorrow? AJ, Tash Bunny, take it away. Thank you very much, Seven. Man, it has been an exciting one here for sure. We expected Nextera to deliver, and Nextera did exactly that. 121 eliminations in that lobby. It was explosive end to end. But now we head on into Kalahari. We head on into the map where the snipers usually rule. Let's see exactly which sniper stands tall by the end of this. It's always very fun, right? I think we've already kind of pinpointed which players we want to see. Yeah. We saw it coming in from Moshi. We saw it coming in from Rasha as well. Some of the 2 hard hitters for this particular game. And now that this is actually our first Kalahari of the day, I'm wondering if it's going to be a slower start, or will the momentum of that fast, aggressive starts keep going all the way till the very end of this Group A day? Demon's Pride currently at the very bottom of our leaderboard. Not in the right spot, if you ask me. Taking the fight up early at Refinery against Loud. AGL Cypher being cheeky as well to check out exactly what's going on at Refinery. So that shows a potential intention of AGL wanting to rotate in towards this high platform later on. DRS, Team Apex Gaming, Tech. This is going to be a tad bit crowded. Command post only usually has 1 team commanding it. This time you've got 3 vying for that spot. You know, looking at the most damage and also most elims as well, right? You're seeing a majority of the players coming in for, I think, most eliminations. I think on top of Rasha, you also have both Dew and Cypher as well, which actually sets a precedent on how aggressive and how much, I think, AGL prioritizes these eliminations. Sahil Jat is in a tricky position here. He does have the flank, but he cannot back up the rest of his team members just yet. Shoto gonna get caught out here by Blade. The caught up close and personal, plus the electrotherapy, giving Blade the extra advantage in that battle. Sahil Jat's finally going to show up. And that's just the wrong timing. He drops a little bit of a present here for Tech as he quickly tries to back away. But a quick recap here as well for Demon's Pride up against Loud earlier on. The time turner actually saving BZP a little bit of extra time, but Jazzy only could get that knock off of that engagement, sending top 16 running away from the compound. Demon's Pride again starting off on the back foot here, but the recovery was solid through those revives. TEC just now looks like they had the upper hand in that fight, and now DRS has decided to join in on this fight. And DRS has been scary today in terms of positioning and even fights here. It's Wolfen that will be the first one to fall as the rest of TEC waits in the wings. Nejat as well will be picked off somewhere else, and now Buram United also here joining in that fight. It is hectic over here at Command Post as well, as Moshi finally finds a final nail in the coffin to a member of TEC. Yeah, if Command Post wasn't already crowded, here comes Buriram jumping into the fray as well, looking to be the 3rd party in the situation. DRS gonna shut down the remaining players on the side of TEC, one after the other, but Buriram, as mentioned, is still in here. Locked down by the thrill of battle now. Takuri, big advantage, but it looks like he's not gonna be able to walk away from much. Pratik knocked down once again. And the recovery is going to be slow here from the side of DRS as they continuously are pressured by Buriram Takuri. Jonah finds him with the VSK, and Strowex far away from the rest of the battle, but will Buriram be able to snuff him out? He's got the stealth bites, which is about to run out, and he gets away in the nick of time. And perhaps this is going to be the final survivor here on the side of DRS that brings them right back in, but he has to play this one slow because Loud is right in front of him. And Barrows as well. Oh no, he is the one to go down here somehow. Ben is just doing such a great job of being able to fight him in the end. Top 16 will be found out finally by GD here.
It's just such an unlucky situation as Shiro quickly brought back into the game in this situation. And I think that in so many of these fights as well, we see one team having the upper hand situation and then suddenly the rest of the collapse coming in from so many teams. We start to see a systematic way for most of these teams trying to bring themselves back into the game. And Cypher, nasty shot coming in. And he's just going to bleed out here. Yeah, but Nell's definitely one of the super flex players. এগিয়ে রাখার যে সুযোগ সেটাও কিন্তু আছে ওয়াও হোয়াট আ শট সাইফার দ্যাট ওয়াজ সাইফার উপর একদম পারফেক্ট একটা ইমপ্লিমেন্ট করেছেন বিনফ্লেক্স এন্ড সেই জায়গায় কিলটাও সিকিউর করবেন ডাবল এলিমিনেশন নিয়ে ফেলবেন এইবার কিন্তু ফ্যালকনদের জন্য একটু বিপদ আসছে অল গেমার্স গ্লোবালদের জন্য কিন্তু একটু বিপদ কাটছে না বুরিয়াম ইউনাইটেড ফাইটটাকে কন্টিনিউ করছেন ভালোভাবেই বাট সোয়াব ওয়াও দ্যাট ওয়াজ আ গুড নক এন্ড প্রপারলি এক্সিকিউশন গুলো মেইনটেইন করছেন প্রত্যেকটা দল এক্স্যাক্টলি আমার মনে হয় এই টিমটার মধ্যে খুবই পাওয়ার রয়েছে এই টিমটা ওয়েল বিল্ড একটা টিম যথেষ্ট অ্যাগ্রেসিভ টিম এবং পুরো টিম কোঅর্ডিনেশনটা গান ডাইনেস্টির কথা বলছিলাম তারা কিন্তু বুঝে শুনেই করতে জানেন প্রতিটি প্লেয়ার ম্যান মার্কিংয়ে অনেক বেশি এক্সপার্ট এবং সেই এক্সপার্টিস কিন্তু বারংবার প্রতিটি ফাইটে প্রমাণ পায় বাট এইম গট দ্য অনলি অ্যাথলিট অ্যালাইভ ফ্রম ইভোস ডিভাইন প্লেয়ারটিকে আরও কিছুটা সময় অপেক্ষা করতে হবে সামনে পুরো ফ্যালকন রিভাইভ দেওয়ার জন্য যে পজিশন বানাবেন যেভাবে আসলে রোটেট করবেন there is no chance for aimgot for now একটু সময় তাকে নিতে হতে পারে অন্যদিকে কিন্তু টাইটান ইস্পোর্টস থেকে নেজাদ একটা হেডশট কানেক্ট করেছেন সঙ্গে সঙ্গে অল গেমার থেকে নেমলেস কে তুলে নেওয়া হবে কমান টাইটান ইস্পোর্টস একটা ওভারকাম একটা বিগ ম্যাচ তার জন্যই তো ট্রাই করছেন তারা লেটস সি বাংলাদেশের এই লাল সবুজকে তারা আরো একবার সবার উপরে নিয়ে যেতে পারেন কিনা চেষ্টায় তো কোনোভাবে পিছিয়ে থাকতে চাইবেন না সাইফা ফ্রম অল গেমার তারা কিন্তু আলুকে তুলেছেন ওদিকে রাহাত দেবেন অল গেমারের উপরে আরো একটা পানিশমেন্টাল অ্যাটাক একে একে কিন্তু মাল্টিপল টিম ফাইট থেকে আমাদের টাইটান ইস্পোর্টস তাদের এলিমিনেশন পয়েন্টগুলো গ্র্যাব করছেন ট্যাগের এগেইনস্টে এগিয়ে এসেছে রাইট নাও ফালকন উইথ 3 অফ এলিমিনেশন ওলভিন শাহিল কুতেছে করে প্রেসার হোয়াট আ হেডশট বাই বিনা একে একে কিন্তু এবার ওলভিনকে স্পট করা ফেলা হবে ওলভিনের জন্য এখান থেকে স্কেপ করার কোনো চান্স নেই देयर इज নো চান্স টু স্কেপ আরো একটা ডাউন আরো একটা এলিমিনেশন 5 এলিমিনেশন ডান বাই দিস টিম ফালকনস অন্যদিকে ট্যাগ টিম টাইটান ইস টিম আমাদের বলতেই হবে অ্যাপেক্স গেমিং তারা কিন্তু ব্যাক আউট করছে রিভাইভের জন্য ডিফারেন্ট একটা ওয়ে তারা বেছে নিচ্ছে বাট ফ্যালকন বুঝে শুনে হার্ড নো চান্স টু স্কেপ আরো একটা এলিমিনেশন 5 এলিমিনেশন ডান হ্যাঁ বাই দিয়ে দিস দিন টিম সমস্যা নেই ফালকনস অন্যদিকে ট্যাগ টিম টাইটান ইস টিম আমাদের বলতেই হবে অ্যাপেক্স গেমিং ভাই রে ভাই তো ব্যাক আউট করছে ও রে চি কুটুস নক দিস একটারে বাট নিজ আল্লাহ রাহাত ব্লেড কে নক ডাউন ব্লেড কে নক হইছে নক এটা তো দেখছি আয় হায় এজি গ্লোবাল ব্যাকসাইড থেকে আয় পড়ছে থার্ড পার্টি আর থার্ড পার্টি তো ওই ভাই বাট এমন এমন জায়গায় ফাইট নিল তো আহা দুইটা নক দিছিল ভাই ডিআরএস গেমিং এলিমিনেট ডিআরএস গেমিং এর খেলা এখন আনস্টেবল হয়ে গেছে এই ব্যাটল থেকে ডিআরএস গেমিং কে আমরা হারাচ্ছি #12 এ এলিমিনেট হয়েছে 11 টিমস আর স্টিল অ্যালাইভ এখনো কিন্তু প্রতিটি টিম স্ট্রাগল করছেন কিছু কিছু টিম ফ্যালকন ভার্সেস অ্যাপেক্স ভাই আরে এমন এমন জায়গায় তো ফাইট নেওয়া যাবে না দেখেন না অন্য টিমগুলো মানে ওই ধরেন নিজেদের জন্য যদি ডিসঅ্যাডভান্টেজের জায়গা ওই জায়গায় ফাইট নেয় না ওরা থেকে সইরা যায় সইরা গিয়া টিমটা টাইম না নিয়ে যায় কিন্তু টিএসসি তো ফাইট নিয়ে নেয় তারপর হচ্ছে অবস্থা হয়তো কোচ ভিন্ন আগে তো প্রথম ম্যাচে নাকি কোচই ঢুকতে দেয় নাই ওই যে কোন একটা ভিডিও দেখলাম কুটুস কইতাছে প্রথম ম্যাচের পরে আমরা তো জানিই না ওটা প্রথম ম্যাচে কিছু কই নেই আম করে অ্যাপেক্স গেমিংও ভালো খেলতেছে কামব্যাক দেওয়ার চেষ্টা করতে বাট যে যাই হোক না কেন ভাই এই জায়গায় মানে ইন্ডিয়া কোন পাকিস্তান কোন আর বাংলাদেশ কোন আর নেপাল কোন এরা দাঁড়াইতে আরো কিছুদিন টাইম লাগবে কারণ বুঝছেন না এই যে টপ টিয়ার টিম গুলো আছে না এগুলো তো সব মানে
একদম শুরুর থেকে অগরাজত্বই চলতেছে ওয়ার্ল্ড ফিল্ডে, বুঝছেন না? টাইম এত বছর লাগবে, ধরে টাইম খেলাইতেছে লাগবে। এরা, হ্যাঁ। কিন্তু এটা অডিয়েন্সরা বুঝাবে কি, এটা হচ্ছে আসল কথা। দর্শক কারা কারা যুক্ত আছেন আমাদের সাথে আপনারা চাইলে কমেন্ট বক্সে কমেন্ট ডাউন করতে পারেন। আর যারা যারা সাবস্ক্রাইব করেনি সাবস্ক্রাইব বাটনে স্ম্যাশ করে ফেলতে পারেন। নেজাদ এখনো আছে ভাই, রিভাইভ করতে বললে। রিভাইভ ব্লেড করছে। একবার চলা শুরু করে, ব্লেডে যদি একবার চলা শুরু করে ব্লেডে, তাইলে থামানো so ভালো tough। প্লেট। আবার কিন্তু সমস্যা হচ্ছে স্নাইপার মেটা চলতেছে না এখন। এই স্নাইপার জায়গায় মেটা আজকে ফ্লিকার থাকলে আরো ভালো একটা সাপোর্ট পাইতো। মানে একটা স্নাইপার মেটা চলতেছে, তো ওই স্নাইপারের পারফরমেন্স ভালো না হইলে এই মেটাতে টিকা ইটস সো টাফ। ট্যাগ ভার্সেস ফ্যালকন, অ্যাপেক্স গেমিং ভার্সেস ফ্যালকন। কেডি গড রয়েছে, কেডি গড ভালো খেলে, কেডি গড আসলে অনেক ভালো খেলে। কি দর্শক কেডি গড ভালো খেলে কিনা সেটা আপনারা জানাতে পারেন চাইলেই। কেডি গড, আপনারা কে কে কেডির ফ্যান? অবশ্য আমরা সবাই বাংলাদেশি ফ্যান। কেডিকে আপনারা যদি চিনে থাকেন তাহলে আপনারা চাইলেই জানাতে পারেন কমেন্ট বক্সে। মৌসি, এজি গ্লোবাল, ও জোয়ানা, নাইস শট ম্যান। এই যে এজি উল্টাপাল্টা বুঝছে আর সুন্দর মতো লঞ্চ প্যাড নিয়ে এক্সিট নে ভাই, ফাইট করুম না। তোরা পারলে আয় আয়, হচ্ছে যে পার্মানেন্ট কভারে আমাদের সাথে ফাইট কর। এই এই সিনগুলো জোস, মানে ডিসিশন মেকিংটা অনেক বেশি এসি দরকার। ট্যাকল করছে। না কালাহারি এদের ভালো যাবে। ইয়ে বাংলাদেশের অর্গগুলোর উচিত এখন, সব অর্গগুলোর উচিত ইন্টারন্যাশনাল ট্যুরে ফোকাস দেওয়া, তাইলে টিমগুলা ভাই কেমনে করব আপনি কোন? আগে আসলে ভালো। ইবু পাস, এখন ইবু পাস বন্ধ করে দিছে। কেমনে কি? আরে ওটার জন্য তো গ্যারেনা সাহায্য করতে হবে না আইডি দিয়া। হ্যাঁ এটাই তো, কারণ তো সাপোর্ট দিচ্ছে না। হবে সবকিছু হবে, আস্তে আস্তে সবকিছু। আর নাহলে হচ্ছে ক্যারেক্টার স্কিল কাউন্ট কইরা, সবার তো 4টা ক্যারেক্টারই লাগে না, বা 4টা তো ক্যারেক্টার ইউজ করে না ওরা, ওরা তো আবার ক্যারেক্টার সুইচ করে। ক্যারেক্টারগুলো কাউন্ট করে ডায়মন্ড টপ আপ করে আইডি মেক করে নিলে একবার, ওই আইডি গুলো নিজেদের হাতে রাখলেই হয়। আবার 48টা আইডি সিকিউর রাখা এটাও সো টাফ, বুঝছেন না? 48 টাই না, অনেকগুলো আইডি লাগে। 48টা আইডি লাগবে ভাই, আর নাহলে আর 12টা আইডি বেশি লাগবে। 60টা আইডি লাগবে, আর মানে এগুলো 60টা আইডি রাখাও ম্যানেজ করে তো রাখা। অনেক হ্যাঁ ওই টাফ যে না। একজন খেলা গেল, একজন খেলা গেল, এরপর আইডির কিছু একটা হইলো, পরে আবার কারে দোষ দিব? ঝামেলা। ইবু পাসটা হইলে সহজ আসলে আর কি। একটা আইডি দিয়ে ইবু পাস মাইরা দিলাম, শেষ। আরে ব্লেড সার্কেলই নক হয়ে গেছে। আরে ইভোস ডিভাইন ভার্সেস টিম অরোরা গেমিং, যেখানে হাই গ্রাউন্ডে কুট্টুসকে দেখতে পাচ্ছি আমরা, আমাদের টাইটানি স্পোর্টস ক্লাবের সেভিয়ার। ইউএভিটাকে ডিস্ট্রয় করে দেওয়া হচ্ছে। সার্কেল ক্লোজ ইন 10 সেকেন্ড, 9 8 7 6। ও ভাই সার্কেল ওটার সাথে নিচেরটা মিলে না, দেখছেন? 1 সেকেন্ড 2 সেকেন্ডের ডিলে আছে। ইভোস ডিভাইন, লাউড, জিডি সব একসাথে ভাই। ফ্যালকন আর অ্যাপেক্স গেমিং ফাইট করতেছে। মানে এজি গ্লোবালের প্লেয়ার্সরা ব্যাক সাইড থেকে হয়তো বা অ্যাটাকটা করতে পারে, বাট বুইয়া এবার বুড়িরামের কাছে। আই থিংক সো। তো একা বাইচে আছে।
না বুড়িরাম কাছে বুঝে যাওয়া ছোট টাফ। কুট্টুস অনেকক্ষণ সার্ভাইভ করে ভাই, এই মানুষটারে আমার ভালো লাগে অনেক বেশি। নাইস শট এখন পিনা, ফার্স্ট নক। 14 মিনিট 11টা স্কোর এখনো স্টিল বাইচে আছে। এই যে এই জোন টান দিলে দেখবেন অনেক স্কোর পড়ে যাবে। ওরে ভাই লিমিটার স্নাইপার অ্যাপেক্স ভেজালে পড়ে গেছে, ছোটরে রিভাইভ করতে আইসা লিমিট আবার একা, এই শেষ লিমিট। সুন্দর, তাহলে টাইটান পজিশন পয়েন্ট পাচ্ছে। কিল পয়েন্ট তো আছে, এখন পজিশন পয়েন্টে যদি থাকে এই পয়েন্ট আর কিল পয়েন্ট, এগুলা কিল পয়েন্ট গণাও যায় না ভাই। এগুলা টাইটান নিজেরাই স্যাটিসফাইড না ভাই, টাইটান নিজেরা, আমরা স্যাটিসফাইড কি ভাই, টাইটান নিজেরাই স্যাটিসফাইড না। ওরা জানে ওদের আরো বেশি কিল করার অ্যাবিলিটি আছে। আয় হাই কি করলো শর্ট রেঞ্জে। বুড়িরাম আর সাইফার পজিশন দেখেন ভাই, 1 2 3 লঞ্চ প্যাড ডিসিশন মেক করেছে, 3টা প্লেয়ার যাবে। আল্লাহ, টাইটান স্পোর্টস ক্লাব এলিমিনেটেড। 9 নাম্বার হইল নাকি? 9 নাম্বার। মৌশির স্নাইপার দেখেন, রাউডের ট্র্যাপের M79, ইটস আউটস্ট্যান্ডিং। 15টা কিল করছে ভাই রে ভাই, জিডি কি করতেছে। রাশিয়া ডিপি ডমিনেটর সোলো সার্ভাইভার ডেমন্স প্যারাডাইস, he was eliminated. Due sniper charge in a try, loud এবার এলিমিনেট হয়ে যাবে। লাউড এলিমিনেটেড। না মৌশিরে রিভাইভ করা উচিত, মৌশি টিক্কা থাকলে বুড়িরাম একটা ভালো সাপোর্ট পাবে স্নাইপারের। এখনো চারটে প্লেয়ার, চারটে টিম যেখানে যুক্ত রয়েছেন। এই জি গ্লোবাল 16 এলিমিনেশন যুক্ত করে নিয়ে যাচ্ছে, সময়ের এলিমিনেশন গুলো বেশ দুর্দান্ত ছিল, বাট বুড়িরাম ভার্সেস এই জি গ্লোবালের এই 4v4 সিনারিওটা, এই 4v4 ব্যাটেলটাই শেষ পর্যন্ত নিশ্চিত করতে চলছে যে আজকে দিনে বুয়াকারা সিকিউর করবেন। এন্ড এবার টিম প্যারাডক্স গেমিং দে আর টোটালি শাট ডাউন অ্যান্ড ফুললি ওয়াইপ আউট ফ্রম দিস লবি। সাথে সাথেই কিন্তু আরো একটি দলের হয়তোবা জিডিরাও শাটডাউন হয়ে গিয়েছেন। প্রপার 4v4 সিনারিও, সাইফা গোইং ফরওয়ার্ড, প্রথম শট মৌশিকেই আগে নকডাউনটা নেওয়া হয়েছে, স্নাইপার প্লেয়ারকে ডিসেবল করে ফেলা হয়েছে। 3v4 সিনারিওতে এগিয়ে যাবেন ডিও, এবার জোয়েনার কাউন্টার অ্যাটাক, ভেরোস হয়েছে নকডাউন, ডিওকে রিভাইভ করে ফেলা হয়েছে, ভেরোসকে রিভাইভ করার চেষ্টা, সাইফা নেমলেস নিয়েছেন পিটাই, লাস্ট টু সার্ভাইভাল, লাস্ট শট Q, it's a 1v3 scenario. Come on, Buriram United. Counter attack করেছেন সোইনাকে নকডাউন করে ফেলা হয়েছে। It's a 1v1 scenario. Front attack survivor mini UC shot connected and it's a booyah from the side of team Buriram United guys. যেটা বলছিলাম যে এই ম্যাচে বুড়িরামরা বুয়া বের করবে, এন্ড আসলে বুড়িরামরা বুয়া বের করেছে। দেখছেন ভাই প্রেডিকশন, প্রেডিকশন ভাই 22টা কিল, আমি তো ওইটা দেখলাম। अरे किल से क्या होता है, आपने प्रेडिक्शन देख लिया? প্রেডিকশন তো দেখলাম ভাই, 22টা কিল কোয়ালিফাই। কঠিন প্রেডিকশন করেছে হিমু ভাই, আয় হায়। তার আর কি খেলতেই ভাই, কোয়ালিফাই তো করবই ভাই, এডি তো যাইবই কোয়ালিফাই করতে। তো আজকের দিনে থেকে তো দুইটা টিম বাদ যাবে। তোমার কি অবস্থা? ভালো আছি রাইফ ভাই, আপনার কি অবস্থা? আপনি কেমন আছেন? আমি দেখি নাই ফরম্যাট ভাই। আজকে থেকে তো দুইটা টিম বাদ যাবে। মুড অফ ছিল তো, আমি ফরম্যাট দেখি না। কই দেখলেন আপনি হাসান রে?
পাসই নাইছে তো। মানে কাস্টিং করতেছিল ওটার কথা কইতেছেন? ও আচ্ছা ওটা তো ঠিক আছে। আমি কি রে ওরা আবার দেখলো কই? বাট ফ্রি ফায়ারের একটা অফিস থাকা উচিত যেখানে বয়া বয়া পোলাপাইন কাস্টিং করবে, সেখানে হাই কোয়ালিটির মাইক থাকবে, হাই কোয়ালিটির ক্যামেরা থাকবে, বুঝছেন তো? এই ম্যাচগুলোর আগে বাংলাদেশে ফ্রি ফায়ার ব্যান তো এত কেমনে কর ম্যাচগুলোর আগে ধরেন কাস্টারগুলো নিয়ে গেল, সুন্দর ভাই। চাইলে করতে ওখানে পারে থাকলো। ফাসিন হালায় আজকে ইয়া মারছে। ফিল্টার আজকে হয় ফিল্টারও মারছে। আজকে হয় কি জানি কয় ফ্যান অ্যান্ড লাভলিও মাইর ফেসিয়ালও খাইছে। মারছে। আর দূর ফেসিয়াল ভাই, ফ্যান অ্যান্ড লাভলি মাইর খাইছে ভাই। হাসিনরে দেইখা মনে হইতেছে ও অনেক কষ্টে মুখটাতে হাসি বাইর করতেছে। হাসি খুশি থাকার চেষ্টায় আছে। ইয়াস। আমাদের ইচ্ছা কবে এই জায়গাতে আমরা হিমু ভাইকে দেখতে পাবো। You need dreams, baby. হাসিন ভাইকে দেখতে পাচ্ছি, হিমু ভাইকে দেখতে পেলে আরো বেশি ভালো লাগতো ব্যাপারটা। জমে উঠতো। TSS Bunnies, Nova Night Girls, PNX Girls. কথা শোনা যায়? হুম? কথা শোনা যায় ভাই? হ্যালো হ্যালো। কথা শুনি। আরে মাইক চলে গেছে। আমি মনে করছিলাম আজকের কাস্টিং অন্য জায়গায়, পরে দেখি ভাই রে ভাই আজকের কাস্টিং আমার গার্লস লবিতে। লা লা। এ আজকে হিমু ভাই খুশি। না ওটা না, মানে এই ড্রেসটা দেখেন সুন্দর না? আসলে ড্রেসটা সুন্দর। চকো রেস। আরে না ভাই, এই ড্রেসটা কিনতে যান, দেখেন গরিব হয়ে যাবেন। কোন ড্রেসটা ভাই? আরে ওই যে পড়ছে ব্রাজিলিয়ান কাস্টার। ওরে টপ প্রমোশন। বড়ই বানাইছে ভাই। गर्मी लग रहा है, गर्मी। টিম ভাইটালিটি ইয়া বানাইছে দেখছেন? ভাইটালিটি So I'm ও waiting ভালো for কথা, you. আমি তো See একটু you soon. মেনমারে নক দিতে হবে। ভাইটালিটি And জার্সি what an পাঠাবে বলছে। insane last match that was. I feel like that was probably the most chaotic end zone that we have had in these games today. I don't understand really what went on in these first original matches to then pop out with this. Hey, It's Minma, like all bhai, the jersey teams koi, bhai, switched on. jersey. Did any stand Jersey out to tatari, you? bhai, Liz, ভাইটালিটি what we পাঠিয়ে just দিতে saw হবে। is actually a classic battle between Buriram United Esports and of course AGAL. We are practically seeing history repeat itself again and again and again. And it was so amazing to see Get High finally came out as the winner because boy, Last match, no? I am so giddy inside. That's I'm no so more match. excited and it's only the 5th game of the day. We still have one এটার more পরে game from আইকো the A হোয়াইট। group. Yeah, I mean, we have seen obviously AGAL dominating at the time, but it's nice to see these sort of other teams take over in the mix. But I think if we sort of go back to that end zone there, मैंने पहले ही बोला कि बुरीराम बुया करेगा। and they're like, you know what? বিয়ে করতে গেলে পয়েন্ট এমন খেললে এই বছর বেশি These খেললে first couple of matches, and now we know it needs to turn. পয়েন্ট মনে হয় ভুল করছে নি কে জানে। You know, we're in game 5 coming up now, but like, is বুরিরামের কাছে এলিমিনেশন তো ভালোই আছিল মনে হয়, দেখি তো। team that you found in that end zone? I know I did. I was talking about them before, and that was Paradox, where I said they need to get better placement. এই
মিয়া 16-17 কিল করছে বুরিরাম, 17-র পরে আরো বেশি কিল করছে। ওয়েট ভাই 22 কিল করছে। 22 কিল করছে, তার পয়েন্ট টেবিল এমন কেন? আপনার স্ট্রিমে শুধু আমি আছি, আমার সাথে একবার গেম খেলতে পারবেন ভাই? স্ট্রিমে তো মানুষ না ভাই, গেম তো খেলি না আমি ভাই। সবাই আসছে যাচ্ছে, কজ অনেক জায়গায় ওয়াচ পার্টি হচ্ছে, সবাই সব জায়গায় এনজয় করছে। আর আমার চ্যানেলের অবস্থা তো 12টা আমি ভালো করেই জানি। লেটস সি, খুবই তাড়াতাড়ি আশা করছি। এদিক থেকে কাজ না হলে অন্যদিকে থেকে কাজ করাবো। বাট মনে হচ্ছে চ্যানেলে রেগুলারিটি মেনটেন করবো কিনা, আজকে তো ভিডিও আপলোড দেয়নি রে। And this was actually back to match number 1. I'm going to take you guys back just a little bit here, but that is none other than Gun Dynasty and Banao. Okay, I don't know if you saw me get out of my seat for this part, but they were making sort of a swift recovery, and then Banao pulls out the monster truck, and you kind of think that all fails and it's going to end there, but no, they sort of take that smooth transition to make that recovery and the mechanical skill that Banao has for his team, and that আচ্ছা, কালকে কি আমি এটা ইয়াতে আপলোড দেই নাই? exceptional. And if y'all missed that, obviously we got the replay, but they took this opportunity early to sort of maximize their eliminations, and I think they actually pulled up 17 elims in that first match. And what that obviously does for this team, and it sets them in a standing that is above and beyond the rest. Currently sitting more in the middle of the leaderboard, you know, against our Louds and our AGLs, but that first match is something that I feel like these other teams need to follow suit, because consider me and color me impressed, because এই জিনিসটা করলে কেমন হইতো যে আমাদের বাংলাদেশ থেকে দুইজন কাস্টারে নিয়ে গেছে ওই দেশে, না যেতে পারতো তো, তাইলে কিন্তু পারতো ভাই। ব্যাপারটা তখন আরো জমতো ভালো। অবশ্যই তো দুইজন কাস্টার নিয়ে যেতে পারতো। যে জিনিসটা সুন্দর হতো, প্রত্যেক দেশ থেকে তো নিচে কাস্টার, প্রত্যেক দেশ থেকে নিচে কেন জানি না। We have Buriram United Esports as well as EFOS, Gun Dynasty and Loud Snickers. That is, oh my god, that is what I expected and more. Well, I know we're super excited here. I hope you guys are super excited at home, because we're heading into our next match. Take it away, casters. Man, I tell you, the day has been looking super solid, but I did not expect only a handful of teams to walk away from Kalahari with double-digit eliminations. But what happened was the teams that did walk away with a double-digit elimination, which by the way was only 4 squads, walked away with a ton of points, right? We're talking about 23 eliminations from Buriram. AGAL walked away with a total of 19 eliminations. GD with the 15, and Loud walking it with just 10. Yeah, but that's still quite a lot for the squad, because they're obviously looking to maintain dominance on the leaderboard, and you're looking for the top 4 spots. But even with 2 booyahs, it's surprising how Loud is still behind GD. কিন্তু আজকের এই গ্রুপ স্টেজ থেকে 12টা থেকে কি দুইটা টিম বাদ যাবে না? 10 ম্যাচ খেলার পরে গ্রুপ এ থেকে নিচে দুটো টিম আছে, আমি শিওর না। চলে তো আমি আজকে সকালে ভিডিও দেখলাম। ওই জায়গায় বলছিল যে গ্রুপ এ থেকে দুইটা, গ্রুপ বি থেকে দুইটা বাদ যাবে। 10 ম্যাচ খেলার পরে এই লাইভে সাউন্ড যায়, হ্যাঁ? Yes. রিলে বললাম ও তো আইসা বল গালি মেরে দিল। ভাই রিপ্লাই দেন, আমি একটা স্পোর্টস টিমে ঢুকতে চাই, আমাকে ঢুকিয়ে দেন প্লিজ ভাই। বিষয়টা হচ্ছে যে স্পোর্টস টিম আমার হাতে কেউ নাই ভাই, যেটা সত্যি কথা। আমার হাতে কেউ নাই মিনস হচ্ছে মানে আমি তো এজ এ কাস্টার হিসেবে আন্ডারডগ প্লেয়ারদের হান্ট করি, নাথিং এলস ভাই, নাথিং এলস। আমার কাছে একটা প্লেয়ারের সাথে আমার কথা হয় না। And you cannot get away by trying to play like that. Demon's pride, getting their pride crushed out there, but they were not too arrogant to begin with. They were humble enough to acknowledge that this was going to be ওকে, নাইস শট রাশিয়া ভাই। নাইমা স্নাইপার পাওয়ার যে বিষয়টা, একটা স্নাইপার প্লেয়ার নাইমা যে স্নাইপারটা পায়, মানে ওরা একটা জোস ভাই।
ও মুখস্থ যে কোন জায়গায় আছে স্নাইপারটা, কোন জায়গায় নামলে পামু। মানে এটা একটা আলাদা বিষয় ভাই। কারণ আমরা নরমালি নাইমা খুঁজতে খুঁজতে পাগল হয়ে যাই গা স্নাইপার কই। এই জন্য এটা আপনি ভাই। এই জন্যই ওটা আপনি ভাই, বুঝলেন দাদা? আর এই জন্যই ওরা প্লেয়ার। Yellow guys मैंने वीडियो कर दिया published. গাইজ আজান দিচ্ছে তো আমরা কাস্টিং মাস্টিং এখন একটু চুপ রাখি। ভাই রিপ্লে তো দিচ্ছিলাম, আপনি রিপ্লে পাননি? Picking off the solid 4 points from the Nepali squad. Yeah, I think that feels like DRS has started to slow down just a little bit as well. They didn't get the deeper run that we saw in the beginning of the day from this team. Aurora, though, looking into playing a different tune here. They want to try and catch up with Kiroro. They can crunch him from multiple angles. Kiro in trouble. The CQC, he tries to keep alive. He does, but not for long here as Zeus finally chunks him down eventually. Yeah, Kiroro just trying his best to get away. The stealth bites, but Zeus was just way too close. And he had the Valiant Dash as well to just break down those defenses instantly to get another point for Aurora, who's definitely having a much better game here. But Team Apex Gaming up against your reigning defending champions of the Esports World Cup. Free Fire. Can we see India take down one of the most lethal squads out there? Aim God, the shield gun in hand. Won't be able to get aggressive. ওহ রাহাত আছে লিকুইড ধরো লিকুইড বলে সরি, লাউডার টাইটানের ফাইট। গাইজ আজান হচ্ছে, আমরা একটু চুপ থাকি। But the numbers play will catch up, and a disadvantage for Team Apex Gaming here. Slowly the team crumbling, but the vending machine inside Sahiljat. Can he pull off some sort of a miracle here for the squad? Yeah, but he's being marked by Rasha, who just desperately wants to take him down. Takes a little bit more damage here. It goes down. Rasha coming through as well. Not able to do so. Sahiljat finally wins it out in the end. Perfect positioning, but still has to deal with the rest of EVOS. I'll take that, man. I'll take that. Good enough from Team Apex Gaming. Sahiljat giving us some exciting tightrope walking survival plays off of the glue wall, just at the very edge of that platform there. But of course, he was Divine still with the advantage on the numbers. But what's important is the recovery play off of the Indian squad. He bought enough time for the survivors. اللهم رب هذه الدعوة التامة صلاة الخاتمة آتي محمد صلاة وسلام وسلام محمود الذي وعدته إنه لتخلف الميعاد. হ্যাঁ এলিমিনেট হইলো কিটা? আরে প্যারাডক্স পুরো টিম রিকল করছে ভাই। অবস্থা খারাপ লাস্ট প্লেয়ার। টিসি না ইয়ার মাইরা দিল, লাউডের অবস্থা খারাপ করে দিল, পরে আবার কাউন্টার খাইছে নাকি? কাউন্টারে কাউন্টারে হ্যাঁ হ্যাঁ নাইম ভাই হ্যাঁ easy picking here for the Aurora players. I see Tech in there as well. Potential 10-pointer best elimination game run here for Aurora on this next Terra map. Thanks to the players here from South Asia. The Dinocular will scan out the Demon's Pride players. Aurora's definitely on the hunt as they rotate around into Twin Bridge, looking for Intellect Center. It's actually Demon's Pride being the first team to make it into the next circle. Good on them, but scrambled from the very start. Holy mama! Gosh! Rasya brought it to Hi. ATL. That deadly shot. He did it twice! Marcida. Unmoved, undeterred, cool Josh. and collected. 14 ভাই
mean, that's the best way to take the number one spot. Take the guys out of the number one spot. Russia always outstanding. ভালো লাগছে ভাই, শটটা সেই হইছে। Yes, I know. Esports রুমে ঢুকতে আমি হেল্পটা কেমন করে করতে পারি ভাই, আমাকে একটু বলেন যে হাউ ক্যান আই হেল্প ইউ? Demon's Pride again, all their revives are just giving some extra bonus points to anyone that comes across them. Yeah, TAG now in trouble as well. আমাকে একটু বলেন। ও নাইস হেডশট জিউস ওয়াসানা নকডাউন বাট যেমন কো হাসানারে বাঁচাই নিবে এরা, বাঁচায় কাউন্টার অ্যাটাক মাইরা দিবে। ওরে স্নাইপার মৌশি মানে কত ফাস্ট ক্যারেক্টার স্কিল ছোড়ার সাথে সাথে স্নাইপার মাইরা দেওয়া। Damn, Moshi, you're good. The follow-up off with a Riptide Rhythm is too perfect. Timely. But now, Gun Dynasty scrambling for safety as Falcons go out on the hunt. Vega's gonna get tagged up, and Pina's there for the finisher on the front lines, backed up by Limit. And the Riptide Rhythm causing a lot of chaos out here in the lobby, just not from one team, multiple squads depending on that Skylar. And we saw the perfection out of Moshi. Limit showing us that he can murk magic off of that as well. Shiru, Benel too far away from the vending machine. Shiru's going to be chased off of it as well. But Benel from afar with the strike of the VSK, finding the headshot. Deadly play from this guy. Knocks down Pina as well. And Benel single-handedly taking the fight up to ওকে এজি গ্লোবাল এবার গেছে ভাই টেবিল টপার। contain the champions of EWC 24. Should be able to bring back his নাইস স্নাইপার পিনাও নকডাউন রিভাইভটা করতে গেছিল ওরে, কিন্তু এতদিন মারলো কেমনে? ওর কাছে মুডস, তাও তো ওয়াল ফেলাইলে বাইরে যেতে পারতো। ওয়াল ফালালে বেঁচে যেতে পারতো ভাই, এটা কোনো কাজ হলো? But Benel survives, which means Gun Dynasty gets to survive a little bit longer because the Super Survivor, Super Reviver will be on to his mission once again. FGL shot out. I've not seen a ও single narrow সুন্দর shot স্নাইপার, after the nerf. That bit unfortunate. ফ্যালকনের উপর খালি স্নাইপার শটই আসতেছে ভাই। একটু আগে জিডি দিয়ে গেল, এখন হচ্ছে আবার ইভোস ঢুকছে। নকডাউন হয়ে গিয়েছে শর্ট রেঞ্জে পিনার হাতে। এম গড গিল বিলাইক একটু ভাগো, পিছনে চলো। Falcons looking to make this their game of the day. Definitely the best run they've had in here so far. EVOS on the other hand, looking for that number one spot as they took out the team on that number one spot, AGAL themselves. But they're now on a recovery play. ABEX on that revive. Falcons on the other hand. This definitely officially is one of their better games. Earlier on, they got 12 eliminations off of Solara, but only 5 placement points. They have to be careful because they were heated up on the Solara map as well, but dwindled down quickly when the circle was closing in. It just seems in this situation here, TAG stuck in the corner. Now looking at Falcons there, they really took their time to come into the circle as well. Coming back to GD, David, Vega also getting knocked down already. Benel just waiting for the right timing here. Just pop up his head, away those very nasty shots as he's been delivering to শোটোকে ভ্যানিশ করে ফেলা হয়েছে জিডি এবার কাউন্টার অ্যাটাকের মাঝে, বাট মোস্ট প্রবাবলি আশেপাশে কোনো দল নাই, বুঝি না কিসি ঝামেলায় পড়ে গেল। আপনি কই দেখতেছেন ভাই? আমি কই দেখতেছি? ওহো ঝামেলা না, সামনে পার্মানেন্ট কভারটাই যে দেখছেন, মানে আগে জাস্ট দেখেন ভাই প্যারাডক্স কত তাড়াতাড়ি ফাস্ট গিয়া পার্মানেন্ট কভারটা নিয়ে নিস। যে কিসি ওরি সেই বুমিং ভাই নেজাদের। নেজাদ যদি করতে পারে পারফেক্ট। ওকে ভালো ড্যামেজ দিছে। আরে সুন্দর নেজাদ। কি কল দেয় না? তো মুখ নড়ে না ভাই। এখন আর অ্যাটাক দিয়ে লাভ নাই রে।
রাহাত নিচে পানিতে guys Titan Esports Club versus Paradox guys and a Paradox Gaming নাকি Titan Esports Club তারা থাকছে এগিয়ে সেটাই প্রশ্ন এগিয়ে যাচ্ছেন ব্লেড গিয়েছেন পয়েন্ট ব্ল্যাঙ্ক রেঞ্জে হাতে ম্যাক্স 7 নিয়ে প্রস্তুত খানিকটা এলপিএসপি বুস্টার ব্যবহার তিনি করতে চাইছেন Paradox Gaming ফার্স্টে উইন্ডি নক হয়ে গিয়েছেন স্নাইপকে শাটডাউন করে ফেলা হয়েছে Titan Esports Club is ফাদার কুতুশ নাইস স্নাইপার নাইস শট বাই ব্রাদার কাউন্টার অ্যাটাকে রাহাত হয়েছে নকডাউন রিভাইভ করে ফেলা হয়েছে কুতুশ ব্যাক সাইড থেকে কিলটাকে সিকিউর করতে চলছে বাট কাউন্টার শট টাইটান হারিয়েছেন আরো একটি ভ্যালুয়েবল প্লেয়ারকে ব্লেড ছুটে গিয়েছেন সেখানে নকডাউন বের করেছেন বাট কুতুশ সেখানে নকডাউন হয়ে গিয়েছেন ব্লেড সোলো ম্যান সোলো সার্ভাইভার ভালো অ্যাটাক দেবার সত্ত্বেও যেন টাইটান স্পোর্টস ক্লাব তাদের অনেকগুলো ম্যান পাওয়ারকে হারিয়েছেন কুতুশ হয়েছেন আউট অফ সার্কেল এলিমিনেটেড লাস্ট 8 টিম এন্ড দ্য ব্যাড লাক টাইটান স্পোর্টস ক্লাব আরো একবার শাটডাউন হয়ে গিয়েছেন ভালো খেলছে কিলগুলো উঠাইছে যে এটা অনেক ভালো হইছে বাইরে ভাই এরা যেই ব্যানার বানাইছে ব্যানার বানায় তো আমার অবস্থা খারাপ করে দিল আমি তো আবার স্টোরি দিয়েও পড়ছি বিপদে But the recovery as well as the dominance with the mechanical plays have been unbelievable. They sure as hell are on fire and even literally out there right now within the lobby. Can they pick up more for themselves? 15 eliminations and still going with 3 players still alive. Here comes the wait. Jonah putting a bit of space between him and the rest of the team. Now gonna rush forward. Bella ciao ciao ciao. দেখি এবার বুয়া কারা বাইর করবে এবার বুয়া বের করবে এবার লাউডের বুয়া না লাউডের আরে পজিশনই তো বুঝতেছি না কি বুয়া হবে জিডি না এবার ফ্যালকনের বুয়া ভাই ফ্যালকনের বুয়া আর যদি বুরিরাম কই আছে বুরিরাম এই জায়গায় আছে সামনে না লাউডের বুয়া ভাই And it's really exciting to see someone as aggressive as Jonah just really get up close and personal and just clean up. ইয়াদো দেখতেছি ফ্যালকনের ভাই লাউডের ফ্যালকন প্রেসার নিতে পারবে না মানে নিচে পাতে সবাই মিলে প্রেসার দিবে না রে ও ফ্যালকনের উপর অনেকজন উঠছে লাউডের বুয়া দেখেন both Gun Dynasty and Buriram full squad. But Gun Dynasty on that high ground, this can turn into a disadvantage. What is a massive advantage for them right now with a bird's eye view. Can turn around instantly if someone gets the God nade. It's going to be Benel taking Jazzy out of the side of Demon Sprite. A valiant run here for Demon Sprite is not going to be good enough to break them out of the 12th spot just yet. Let's see guys, আমরা এবার হয়তো আমাদের লাস্ট ব্যাটল দেখবো যেখানে লাউড বুরিরাম ইউনাইটেড ফ্যালকন এন্ড টিম জিডি কানেক্টেড রয়েছে যেখানে এবার ফ্যালকন অন ফায়ার নিজেকে সামনে নিয়েছেন লাউড তারা খানিকটা ফ্ল্যাঙ্ক আউট করেছেন তারা তাদের পজিশনে পরিবর্তন করছেন ফ্যালকন এবার বুরিরাম ইউনাইটেডের উপর অ্যাটাক করে গিয়েছেন বাট সেখানেই কিন্তু লোয়ার গ্রাউন্ডে বুরিরাম হাই গ্রাউন্ডে রয়েছেন লাউড থার্ড পার্টি আসার সম্ভাবনা কতটুকু বেশি আমি জানি না বাট মশির উপর ড্যামেজ দেওয়া হয়েছে মশির উপর অ্যাটাক করা হয়েছে মশি সেই ড্যামেজটাকে রিলিজ করাতে চাইবেন আই এম নট শিওর যে শেষ পর্যন্ত সেই ড্যামেজটা রিলিজ করাতে পারবেন কিনা তিনি বাট পুরোপুরিভাবে চেষ্টা চালিয়ে যেতে হয়তো বা ক্ষতি কোথায় বাট বুরিরাম ইউনাইটেড সারপ্রাইজিংলি তারা তাদের রোটেশনটা চালিয়ে রাখছে অ্যান্ড যেখানে লাউড একটা সুযোগ পেয়েছেন লাউডের সেই সুযোগটাও বোধহয় পুরোপুরিভাবে কাজে লাগাতে চাইবেন
ফ্যালকন এবং টিম জিডি এই দুটো দলের ব্যাটেল ফিল্ডে থার্ড পার্টি হয়ে বুরিরাম এন্ট্রি নিতে চাইবেন। লং ডিস্টেন্স থেকে লাউডরা চাইবেন একটা দুর্দান্ত সাপোর্ট প্রোভাইড করতে, অলরেডি অ্যাটাকটা করে ফেলা হয়েছে। ফ্যালকন অন ফায়ার, তিনি করেছেন জাম্প অ্যান্ড এবার শর্ট রেঞ্জে জিডিরা হারিয়েছেন ম্যান পাওয়ারকে। পিনার আরও একটা শট, লাস্ট সোলো সার্ভাইভার অ্যান্ড ইজি পিজি স্নাইপার চার্চিন অ্যান্ড ইটস এলিমিনেটেড। বুরিরাম ইউনাইটেড অ্যাটাক করেই বসেছেন, ফ্যালকনদের উপর থার্ড পার্টি করতে চায়, যেখানে লাউডরা চলে এসেছেন, মৌসি করছেন ফ্ল্যাঙ্ক আউট অ্যান্ড এই জায়গায় ওয়াসানা তিনি হতে পারেন একমাত্র গেম চেঞ্জার, বাট মোস্ট প্রবাবলি সেই গেম চেঞ্জিং মুভমেন্ট আমরা দেখতেই পাবো কিনা। বুরিরাম ইউনাইটেড রাইট সাইড থেকে এগিয়ে গিয়েছেন, লাউডদেরই ফাঁসিয়ে দেওয়া হয়েছে। এবার বোধহয় বুরিরাম ইউনাইটেড তাদের জন্য একটা ইজি পিজি বই অপেক্ষা করছে, বাট এত তাড়াতাড়ি কেউ ছেড়ে দিতে চাইবে না, বিকজ লোয়ার গ্রাউন্ড থেকে এবার টিম ফ্যালকন তারা ছুটছেন থ্রো ফল। ফ্যালকন পিনা হোয়াট আ হেড শট, মৌসিকে নকডাউন নেওয়া হয়েছে। বুরিরাম ইউনাইটেড সেই প্লেয়ারকে রিভাইভ করে এবার এগিয়ে যাবেন ফ্যালকন, এবার ফ্যালকন ভার্সেস লাউডের ব্যাটেলে। লাউড গিয়েছেন ফেসে, পুরোপুরিভাবে লাউড এবার এলিমিনেট হলো বলে, বা ট্র্যাকের পর এক ওয়ালগুলোকে ব্রেকডাউন করছে, পরক্ষণে ওয়ালগুলোকে প্লেস করে ফেলা হয়েছে। ইজি পিজি নকডাউন, পিনা অন ফায়ার, 1 সেকেন্ড, পিনা লাউডের লাস্ট সার্ভাইভার, শট কানেক্টেড অ্যান্ড ইটস এলিমিনেটেড। বুরিরাম ইউনাইটেড ভার্সেস ফ্যালকন, এন্ড এই জায়গা থেকে ফ্যালকনরা কানেক্টেড রয়েছে, পিনা যাচ্ছেন ফ্রন্টে, বাট সেখানে বুরিরামদের কাছে রয়েছে বেস্ট শট রেঞ্জের তোপ ওয়াসানা। জোয়েনা একের পর এক নকডাউন, জোয়েনার 1 সেকেন্ড স্নাইপার চার্চিন, লাস্ট সোলো সার্ভাইভার, লাস্ট সোলো ম্যান, 1v4 scenario shot and it's a boom, yeah, from the side of team বুরিরাম ইউনাইটেড। উলালা, শেষ ম্যাচে বুয়াটা বের করেছেন। Outstanding performance. Trust me or not. আল্লাহ, এডিস মোস্টটা এতবার বাড়ছে ভাই, মাথাটা নষ্ট করে দিচ্ছে। 7:40 ওটা কি 8টা থেকে শুরু? ওটা 8টা থেকে মনে শুরু নাকি 7:30? 7:30 থেকে মনে হয়। এখন তো শেষ না খেলা ভাই? ওয়েলস্টিংটা দেখে নেই। ওয়েলস্টিংটা দেখে নেই। গাইজ, আপনারা কারা কারা যুক্ত আছেন আমাদের সাথে, ভালো আছেন কিনা আপনারা? Respect to the three-time world champs, man. Times they've been here already on the Esports World Cup. Bella, ciao. The heat at Riyadh was just a tad bit too high. They did complain about the heat in Paris as well, but I'll have to say it's nothing compared to the desert sands of Riyadh. Yeah, for real. As we come into this game as well, I think what's really exciting to see about them is the fact that not only are they ওভাল পয়েন্টে কে কত পয়েন্ট নিছে? you can start to see really amp and get more comfortable as most of these maps come by. You start to see Moshi, you start to see Jonah, you start to see Wasana just really step up, able to take up space, and most importantly, there's a lot of support and trust with each other for them to really go all in on these fights. Yeah, but I have to say Falcons. ওভাল পয়েন্টে কারা আগায় থাকতে পারে কি মনে হচ্ছে? অবশ্য উপর দিকের প্লেয়ারদের মারামারি চলবে, এটা নরমাল। By far their best game of the day. I mean, prior to this match, the most number of points they pulled away was at Solara with 17 points, and their second best was just 13 points. But they just finished Nextera with a 31 bomber. So if you are a Falcons fan, this is exactly what you want for yourself, right? For them to show everyone that they're still alive and kicking. But I mean, am I sad for EVOS? Not really, right? Because at the end of the day, I think they still will be able to hold on to their top 4 spot. They didn't manage to wrap the day up with the Booyah. As a matter of fact, it's only the one that they pulled away at Solara that they looked the strongest on. Purgatory, I thought they were about to pull away a back-to-back, but, you know, it just wasn't their day. We're going to have a little interview here with the Buriram Esports player, so we'll throw you guys onto that. Tash and I will catch you guys tomorrow. Hello, everyone.
everyone, we are back on stage. I'm Carol Bombshell and I'm happy to be here with this beautiful lady, Lacey. And we got Wasana from Buriram team here. Let's talk with him some very interesting things. Okay, so last year Buriram didn't perform as well as we expected, as the audience expected, especially your own team at AWC 2025. How does this affect your team to come here? রাতে বের হয়ে গেলাম না, বের হয়ে অনেকক্ষণ ধরে ওই যে একটু মুভি নাটক টাটক এগুলো দেখতেছিলাম, অনেকদিন পরে নাটক দেখতে মন চাইলো। ভাই বিশ্বাস করবেন অ্যাড তো আসে 99% অ্যাড হচ্ছে সব জুয়া অ্যাপের।คิดว่ามันมีผล সরকার কি দেখে নাเราในปีนี้บ้างยังไงบ้างไหมฮะ ขออีกรอบได้ไหมครับ performance ของเราในปี EWC 2025 ครับผมมันค่อนข้างออกไปทางหน้าผิดหวังนะฮะคิดว่ามันมีผลอะไรกับในปีนี้บ้างไหมฮะ ผมว่า บังกลาเทศน่าจะตอนนั้นน่าจะแบบว่าเล่นไม่ได้เองเฉยๆครับแบบเหมือนยังอยู่ในช่วงที่แบบฟอร์มตัวเองไม่ได้ดีด้วยคิดว่า 10,000 মানুষ দেখে ফেলেছে আমার সেই ভিডিও।ผมจำคำถามไม่ได้ ভালোই তো ভাই, 100 প্লেয়ার 100 থেকে এরকম ভিডিও দিলেই তো ভালো লাগে।ในปี EWC না খালি প্লেয়ার আন্ডার করি ভাই, প্লেয়ার গুলো এটা সত্যি কথা, নাইলে ভাই আন্ডারডগ মানে অডিয়েন্স এর জন্য, নাইলে ভাই আমি ওইরকম ভিডিও দিলে ফেসবুকে তো ভাইสำหรับผมว่ามันก็แบบเหมือนตอนที่เราช่วงที่เราพลาดก็มันให้ประสบการณ์กับเรามากกว่าครับก็มันทำให้แบบปีนี้เราโตขึ้นด้วยแบบมีประสบการณ์มากขึ้นว่าโอเคเราเล่นแบบนั้นไม่ได้นะเล่นแบบนี้ไม่ได้ใช่เหมือนแบบเป็นประสบการณ์ให้เรามากกว่าครับในช่วงที่แบบมันน่าผิดหวัง Yeah, I think in EWC 2025 we are quite underperformance below our standard, but with that failure we study through it and we think that we study from the failure. That's what made it to EWC 2026 performance. Wow, amazing. Great answer, Osana. Well, I mean, you've turned things around now because let's forget about 2025 because we are here in 2006 and you guys have done such an incredible performance. Now, Wasana, I want you to talk us through match number 5 when your team was in a 1v1 against AGAL, probably your biggest competitor in this lobby. How did that make you guys feel? ก็อยากสอบถามในแมตช์ที่ 5 นะครับในเกมที่ 5 ในตอนที่เราเล่นแข่งต้อง 1v1 กับตัว AGAL นะฮะตอนนั้นมีอะไรเข้ามาในหัวบ้างครับก็แบบว่า มันไหลมาทั้งเกมแล้วครับพอเจอไฟนั้นต่อให้แบบเราจะเสียเปรียบตอนเหลือ 4-3 แล้วก็มุมมันดีกว่าด้วยআপনাদের কি মনে হচ্ছে দর্শক আজকের এই ব্যাটেলফিল্ড শেষ পর্যন্ত আমরা কাদের ফেভারে দেখতে পাবো বা শেষ পর্যন্ত কারা সেই ব্যাটেলফিল্ডে এগিয়ে থাকছে জানেন তাহলে আপনারা জানাতে পারেন আমরা কিছু মনে করি না to finish I'm very curious to know about the teams that have threatened you this today because we have like top 5 teams in Group A that are doing very well and I want to know which teams can be a threat for Buriramก็ในผลของการแข่งขันวันนี้นะฮะก็ท็อป 5 ตอนนี้เนี่ยก็ค่อนข้างผลออกมาค่อนข้างแบบว่าชัดเจนแล้วนะฮะคิดว่าในท็อป 5 เนี่ยฮะทีมไหนเป็นทีมที่ค่อนข้างน่ากลัวที่สุดในมุมมองของบุรีรัมย์ครับคือสำหรับผมทีมไทยน่ากลัวหมดทุกทีมแบบผมให้ทีมไทยเป็นติง1ทุกรายการเลยสำหรับผม Yeah, in my opinion, every single Thai team in this tournament is like one of the scariest teams. So I would say like every Thai team. ওরে ভাই স্টেজটা কত সুন্দর লাউด้วยครับI knew it. ক্যাটার স্পিকার সাউন্ড রাখছে Well, I mean, look, all these teams have had an exceptional day today, but of course, you know, Buriram United, and we are here with Wasana, and you have showcased absolute brilliance throughout this entire match, and I feel like other teams should be scared. You should not be scared of any Brazil teams at this moment, you know, especially Loud. I know she's going to hate me after this one, but congratulations again on today's performance, and especially in that last match where you've just completely taken over, you know, the top of the leaderboard there. But I think, you know, we're going to get things off running. We're going to take a short little moment and, of course, be back with some more exciting Free Fire. Human body was built to move. In one singular posture for 12 hours a day. It
It's time your chair অবশ্যই দিব। This is Secret Lab Titan Evo. Ergonomically engineered for you. Gamers, hybrid workers, artists. Backing your every move. হ্যাঁ না পরের সময় হচ্ছে যে মালহি আপু আসবে আর কে জানি আসবে না। আমার তো কাস্টিং আছে যে দাদা। If there was any question, the reigning champions of the Free Fire World Series Global Finals 25 showed up today because they got 3 booyahs. Not just 1, not just 2, 3. Honestly, we were talking about consistency early on, right, Neptune? I don't think we were expecting this type of consistency. I do agree. I mean, at some point, even in Southeast Asia, Burma doesn't show up this much in the first day. But I think with the failure they have, and it was mentioned in the interview as well, they failed so many times before, and they don't want to risk it. They just want to bring the numbers. So that's 3 out of 6, and a back-to-back to boot. I mean, Husky, how are you feeling about this squad? I think, BRU, like Neptune has said, right? Usually on day one, they are the slower team. They're the team that goes into the science lab, they do a bit of litmus test, figure out the variables, come up with a hypothesis, and then they figure out how to win from the day 2 onwards. But maybe because we only have 2 days of group stage, they decide to come in, Nitro charge, kick in the gear 5, and just take over the lobby, which brings me back to BRU back in 2022 at their prime, where every single round they are always going all out. And I'm gonna go with you this one, Lucifer, because Team Falcons, I mean, this squad didn't look like they were gonna show up today. And on that final game, they definitely showed up. I think it took some time for them to recover in the earlier games while we ended up seeing Gun Dynasty. They picked up big time. I think out of the box of a surprise, Gun Dynasty and especially Benet, he went all out. We saw his amazing hits coming through. He was the storm today that nobody was prepared for. I'm looking at 5th place. Loud Snickers. I mean, they ended up with 2 booyahs. But being that many points away from Burram, you are kind of close and you are outside of the top 4. Remember, the top 4 after tomorrow will be going directly to the Champions Finals. How are we feeling about this squad? I don't know. I mean, for Loud Stickers, I think they have the numbers. They brought in the consistency. আপনারে দেখ না দেখ ভাই আমি আমারটা একদম তকলে ওর হাত গিয়া ওরে ধইরা তারপর লই আমু ও বড় ভাই বিশেষ করলাম কত হলো ভাই মাইন্ডসেট বলে গিফট করতেছেন তো আমর করবেন না মানে গিফট করতেছেন তো আমর একটা ভাই মাইন্ডসেট হইলো কেমনে এবারে পর হইলো কেমনে এবারে তো আপন মানুষ মাইন্ডসেট আমি কি কইতে কি কই রাখছি ইউবারে গিফট করতেছেন না না তুমি এনে ফলস কইছো প্রথমে ফলস কইলে ভাই বাদ দাও তোমার কোনো কথাই শুনবো না ভাই তোমার এই টপিকে আর কোনো কথাই শুনবো না কারণ তুমি প্রথমে মাইন্ডসেট করে লাইছো তার মানে তুমি ইউবারে পর মনে করতেছো তাই তো ঠিক আছে বাদ দাও প্যারাডক্স ভাই খালি পজিশন লাগা আগে গেল ভাই 3 ঘন্টা 37 মিনিট চলতেছে ডিআরএস তো তেমন আমরি খেলে নাই ভাই কিন্তু পজিশন পয়েন্টে আগে গেছে গা পজিশনের দিকটা আগে গেলে সবাই ভাই খালি আমগো টিএসপি পারলো না আগে রে কষ্ট এটা পিটাবো করে না অন টাইম আছে অনেকদিন ওয়েলকাম গাইস কেমন আছেন কে কোন জায়গা থেকে যুক্ত আছেন আমাদের সাথে সবাই একটু লাইক করে দিবেন প্লিজ শেয়ার না করে থাকলে শেয়ার করে দিবেন সাবস্ক্রাইব না করে থাকলে সাবস্ক্রাইবটা করেই ফেলবেন ভাই আমি আমিও লাইভ স্ট্রিমে চলো ফোনে তো সব গিলি বাবা ভাই But I think, for a lot of this is considered better than what we've seen in the past almost 1 full year. After they won Ria, they had quite the slump. They went through a lot of challenges, and we even heard them that they are just trying to figure things out. They're trying out different styles. So we came into today not expecting EVOS to do it that well. We were expecting them maybe to finish the top 6, and then maybe tomorrow they turn it up. But to finish in 4th place and have consistent booyahs, or at least getting one booyah, just one booyah, is already above beyond the expectations we have. And it's kind of scary too. I mean, for some of these squads that are performing the way that they currently are, because
we talked about it earlier too, right? We talked about how some of the squads are just compacting and making sure that the top is very top heavy in regards to points, sponging a lot of those points from the bottom teams. And somebody needs to do something tomorrow to make sure they stop them. We had one team with 3 booyahs, one team with 2 booyahs, and another one with 1. I mean, you need to find a way to get those booyahs. But the thing though, despite of not getting booyahs, we're looking at Gun Dynasty as well as AGAL. I mean, no booyahs, no problem for the moment, for this stage, because they have been consistent in getting all those eliminations, especially with Gun Dynasty. They have been proactive every time, every match, and even if there's a risk, they have already stacked up a lot of those eliminations already and all those points. Although this first 6 games that I think they're risking, like they can risk at least 1 game to go down, and then following, they will still have that top. I think even coming into this, right, the meta has shifted more towards prioritizing sniper players. We've seen the ability Skylar and Morse being more of the popular ones, and we have some great standout sniper players today. Benel from Gun Dynasty, Limit X7 from Team Falcons, Moshi, of course, from BRU. Rasha is on his game today, and a lot of these highlight clips actually came from these sniper players. I know you've been wanting to talk about the squads, and I'm so glad you guys joined me, especially you too, Lucifer. By the way, for everybody paying attention, we are changing people around, and don't worry, Lucifer and Husky will still be around because they're actually going to get to cast on the second series that's going to be coming up. Make sure you stay tuned. We're currently just wrapping up here Group Series 1, which was none other than Group A. Any surprises, right? You talk about AG. We've talked about maybe Falcons being able to step it up, and we talk about Tag not really being able to wake up. Whether it's good or bad, I want you to tell me one team that surprised you, and it's okay if it's bad. I think, to be honest, Gun Dynasty is something that everybody is winging for, because none of us thought that they will be going outright like that, coming out from Latam and now picking up pace like this against Gens from the Southeast Asia. They've done big, and especially this group was most of the toughest teams out there in the lot of the 24, and they've been the biggest surprise. And adding on to that of how loud they've gotten their booyahs and how they've been on a stretch starting off in the very first game, I think that's where we have those highlights and surprises on day 1 itself. Yeah, for everybody currently watching, I mean, I want you to keep in mind, top 4 will be moving to the finals tomorrow once we play an extra 6 matches here for Group A. But this is what I'm talking about, that group heavy, how that top is just going to be sponging up those points. You can start seeing now a bit of the discrepancy, even though we'll have 6 more games. Now, one team from you that you were kind of surprised whether it was good or bad, Neptune. Well, I would say Team Falcon, because I was not expecting them to slowly build it up. Again, similar to what we've seen u5r. We talk about u5r. They're and Buried United. They're one of the team who doesn't want to show their full potential. But I guess they're trying to shift in 2nd, 3rd gear. Not the 5th gear, as you mentioned, for Buried United, Husky, but just as 3rd gear, just enough to stay afloat for another day. Well, Husky, I mean, we don't want to say that 5th gear just yet from Brewer. Save it for the finals. But what is one team that you definitely need to see in that 5th gear, especially coming in tomorrow? I gotta talk about Aurora Gaming, right? Malaysia, it's the last time a Malaysian team has been on the international stage was 4 years ago, back in Free Fire World Series in Bangkok, Thailand. And ever since then, we have missed out even in regional tournaments. So to make it back onto the world stage at EWC 26 and the first appearance for them as well is a big moment for Malaysia. Of course, we can see the jitters in them. There were definitely some moves that even I was questioning, like, what are we doing here? But I believe in them, right? I think Aurora is a team that even if they don't make it to the finals by tomorrow, they will have a decent chance in survival. Okay, well, hey, tomorrow, if you want to be able to even go to survivals, make sure you wake up. You could see it. You could hear it in the background. And those are the loud fans starting to get ready, because that's right, ladies and gentlemen, Group B is going to be coming up. So stay tuned, because you're actually seeing out your casters. And thank you so much, boys, for joining us. I appreciate it. Lucifer, Neptune, you're going to be stuck with me the whole time. And Husky, make sure you stay tuned. We'll be right back. What would you do with $75 million? I would travel the world, I would invest. I know a bit of a boring answer. And I would help people when I can. I'll buy things for my
family. A house for my mom. Yeah. Invest so I keep some money for the future. Everyone's just out here saying, oh, I'd spend it on my family. I would invest it smartly in smart enterprises. We need Americans, because Americans will come out here and be like, I buy 10 Ferraris, bruh. What if I say that I think you're lying? I don't know. Do you think I'm lying? Yes. The first thing that you're gonna do is buy all of the jerseys from your favorite players. I think you're gonna buy 10 fancy cars and go crazy. Okay, I'm lying. I would invest it into probably a retirement account. Why are you such a liar? I'm a finance major. I just graduated with a finance degree, so. So don't lie, you're gonna pay off your student loans first. No, actually I wouldn't, because I have an interest-free loan from my parents. Oh, so he came from money. Let's go to someone who doesn't have a silver spoon in their mouth. That's right. What would you do with 75 million? I'd buy an esports team. Hell yeah, this is what we're talking about. Why are you wearing a Teemo hat watching Dota? Do you think that maybe this is, you're a traitor? Yeah, this is my trader, yeah. A big PC. Like a nerd, like a real nerd. Lakeside mansion, you know, a good little Lamborghini here and there. Ooh, what color? Ooh, has to be red. Super Asian looking Teemo, what would you do with $75 million? Up, 2, 3, 4. Sick. Buy my first PlayStation and Forza 6. That's it. Yeah, PlayStations are expensive right now, so a lot of that 75 mil is going towards that. Okay, rejection. It's just like high school all over again. I'm all alone. I'd buy this arena, honestly. I would name it after myself, and everybody would have to play at my arena. This would just be mine now. You think that this is 75 mil? A little delulu. Okay. You could buy the parking lot. Parking lot, I'll name it after myself. Perfect. Yes! Okay, now shoot. Ooh, maybe he can use the 75 mil to buy some skills. Well, welcome back, ladies and gentlemen, as this is your halftime show before we end up going to Group B.
That's right, I ended up running. So if I'm a little bit sweaty, I apologize. I'm out of breath too, man. Boy. Sitting around, I'm relaxing. So. Well, Glitter, let me actually introduce you to the broadcast because you have been able to do all the club championship reports. How are you enjoying Free Fire so far? Honestly, it's been really cool because we're focusing kind of on like these overarching storylines for all of the orgs, right? And obviously one of the heavy hitters I was going to be taking a look at was Team Falcons. And after what we just saw in the last match of that series, that Booyah, they just barely missed out on. It's so close. Second place, that puts them in 6th overall. So that's big for CC side of things, as well as AGL being up there in 3rd. Not too shabby. It started to heat up there for the club championship. But yeah, I mean, Falcons did good. They finally woke up for us, Lace. Yeah, match 6. But yeah, look, I did sort of capitalize on that, you know, a lot of pressure on their shoulders, a lot of, you know, the club championships to sort of carry. And, you know, if we move back to 2025, it was like only until the last particular match that they were able to sort of capitalize for Free Fire for the club championships of Falcons. So they sort of came out a little bit slow. They were sitting in like that middle of the pack mentality. But you know what? They were like, wait a second, we're going to be club champions of 2026. You know what I'm saying? So they want to go for that back to back, which we'll see if they're going to be able to do it. But right now, you know what? We're taking a little bit of a break from Free Fire at EWC 26. We want to have some fun here. I want to ask you, how's your trip so far in Paris? What is the best thing you have eaten? Oh, the best thing I've eaten? Yes. There's so many good options. There's too many good options. It was that meat in the cafeteria yesterday. The beef. The beef was really good. Shout out to the cafeteria people here. Honestly, also had some really good pastries, like unmatched pastries. Okay. So a little pain au chocolat, you know? Okay. I want a croissant. I haven't been able to get a croissant just They're everywhere, 7. I know, but I'm just waiting for the right one that just looks at me and is like, eat me 7. I'm like, okay, that one. How about you, Lace? Which one? You said the meat at the cafeteria, right? Day 1 I got here, okay? So I've been here for a week. Day 1 I got here, I was like, just really need a sandwich. And like here, a sandwich is fantastic. A baguette, and it had like, you know, different grains and seeds on top of it, and some Swiss cheese and ham. And I was in heaven, and I balanced it out with an eclair because, you know, I need to get those carbs in. But I was in heaven day 1, guys. Oh my God! Yeah, wait, hold on. You. What was it? The one that you said? A what? A what? A baguette. I don't know why he has that. You don't want to know. Let's just say I was running funny. But this weekend. Now, I want to do a challenge between y'all, okay? Because it is Free Fire at EWC 26. And there's been a lot of teams getting booyahs. I mean, Buriram was just able to get 3 booyahs in one series, which honestly, everybody was absolutely shocked. So what I'm going to be doing is I'm going to be throwing this baguette at somebody. Literally? Yeah, I hope you grab it because I don't want to get up because then you guys are going to see how short I am in real life. But I'm going to be throwing it at somebody, and I want you to give me your best booyah. Okay. Okay? I don't know if I leave my left hand. Who's it going to be? I don't know. Who's it going to be? I want to surprise y'all. Hot potato. At least I don't have to catch it now. Why would you give the baguette to the best? Okay, which camera am I going to stare deep into? This one? That one right there, yeah. Oh, she's getting up for this. Oh, I can't compete already. Booyah, baby! Ow! There we go. That was all I got. Oh my God! I don't even want to go. Do you want to follow that up? I don't want to follow that up. No. I don't. Well. Okay. Well, you know what? I think we're just gonna leave it there because we will be getting ready for Group B. Get up 7. I'm not gonna pick it up. Booyah. I'm getting hungry just looking at that baguette. So hopefully Group B is getting ready. We'll be getting started soon. We'll be breaking it down. We'll be talking about all the awesome teams that are there and see if there's anybody out there that might be able to get through booyahs. And we might end up using that booyah at some point. Because Lace, that was something. That was from Stay tuned. That was from my chest. Stay tuned for Group B. Oh, hold on, wait. No, not quite. We were there for every click, every clutch, every respawn. We were there for the years of grind, and we're here now. The proud founding partner of EWC, powering the biggest event in gaming, shoulder to shoulder with the world's best, making history. Greatness deserves a stage. Lenovo Legion, reach your impossible.
is Yoso and we are live in Paris here in EWC 26 Free Fire stage. And right next to me, we have our two co-streamers who are so popular in Vietnam. Introduce to you, Bad Gấu and Cyrus. Xin chào tất cả mọi người. Thì không biết là hiện tại là mình đang ngồi đây sân khấu tại Pháp thì mọi người đang cảm giác như thế nào vậy ạ? Xin chào tất cả các bạn nha. Rất là hồi hộp các bạn, mà không khí ở đây gọi là tuyệt vời và chưa bao giờ mà thấy một cái sân khấu mà lớn như thế này các bạn ơi. Mình không biết là áp lực của các tuyển thủ sẽ như thế nào nữa. Sau đó thì cảm thấy như thế nào ạ? Dạ em có thấy rất là vui ạ. Vui thôi hả? Dạ. Mình bay rất là lâu tới đây mà chỉ thấy vui thôi hả? Em cũng trải nghiệm được nhiều rồi. Trải nghiệm được nhiều. Alright, overall the stage is really hype, big. They have never seen any stage like this. Very special to them in this Free Fire scenes. And overall, a very overwhelming feelings, happy when they are here in Paris to attend EWC 26 Free Fire. Okay, so I can see in the comment section thì không biết là từ nãy đến giờ mọi người theo dõi được 2 trận đấu rồi. Thì không biết là cả Bad Gấu và cả Sau Đó cảm thấy là các bạn khán giả của mình comment như thế nào vậy? Mọi người có hưng phấn, có đang chờ đợi màn trình diễn của Team Secret của mình không ạ? Wow, rất nhiều người ở Việt Nam và rất nhiều người khán giả hâm mộ của series WOG đang trông chờ màn ra mắt của WOG, và rất nhiều khán giả đang coi ở tất cả kênh sóng của Garena DeFi Việt Nam đang rất bất ngờ bởi vì cái phong thái thi đấu của cái đội tuyển ở Latam hay là ở kể cả Mexico hoặc là Ấn Độ. Họ đánh giá thấp Brazil, nhưng năm nay Brazil trở lại khá là mạnh mẽ. Cảm ơn Bad Gấu ạ. Vậy thì Cyrus sẽ cảm thấy như thế nào về trong 2 trận đấu vừa qua đi? Thì Cyrus sẽ đánh giá như thế nào? Bởi vì bảng A cũng sẽ là một cái bảng rất là căng thẳng so với bảng B của chúng ta. Thì theo em thấy thì sau 2 trận thi đấu thì em thấy cũng khá là khắc nghiệt. Nếu mà đội nào sẽ thi đấu mà gọi là xuống phong độ sẽ đội đó sẽ bị loại. Chính xác là như vậy. So as we can see that up this coming tournament, here we have a lot of teams, Latam, India, and so many move on more. And very excited to see a huge circle of Free Fire all attending here to compete their best to get the champions at EWC 26. And overall, after 2 matches from Cyrus depends on him. Well, who got the weakness has go down, obviously. And of course, I can see that everyone is really hyped, especially for Team Secret, as known as WAG from Vietnam, are also here to attend EWC 26. We'll attend the match in the Group B after this Group A end. Well, this is the end, and I love the energy of everyone here. Everyone looks so happy and very hyped for their favorite team, and I do hope you guys are also like that. Please continue to support. Have you choose your outfit for today? No problem. There's a lot of options here at the official store. T-shirts, hoodies, socks, teddy bears, even hats. Oh, you want to customize with your own name? Yes, there is a bunch of options here. What about your team is not doing so well? No problem. There's another options here, another teams that you can cheer for. Okay, guys, I'm so sorry. We gotta cut this right now because I'm gonna customize my own t-shirt. Bye. Lots of fun activations here, like in Lenovo Stand. You can play games and also you can do some different things. Look at this. Maybe I wanna try. Okay. Oh, sorry. I was trying to help you. Oh, maybe I should get in the line because we got a full house. You better don't take too long to come. Wow, we are in the middle of it all, the heart of AWC. We got a great atmosphere here with fans at stage 1, stage 2, the most important stage for you. Stage 3, stage 4. Oh my gosh. Oh, did you notice Team Vitality? It's your favorite team, so come and drink a coffee with them. Are you missing Kidia City? No problem. We got Kidia City right here with a lot of fun activations, interactions for you to have fun the whole day. And you know what? If you are in the area, you got to be mad not to come here. So I'm waiting for you. See you soon. What's up, everyone? Carol Bombshell here. I know you guys are having so much fun watching Free Fire, but there is a lot more going on here at AWC 2026 in Paris. So come with me, let's check this out. Let's go. Welcome to EWC 26 Free Fire. I'm Yoso, and right next to me is PLS1 from Team Secret, as known as your favorite team, WAG in Vietnam.
Lần này đến với giải đấu EWC 2026 này thì không biết là BLS1 có cảm nghĩ như thế nào ta, khi mà mình vừa hoàn thành xong Free Fire Series 2026 Spring thì có vẻ như là sẽ rất là căng thẳng như mình. Liệu rằng là mình có thể lặp lại cái chức vô địch đó một lần nữa ở đây không ta? Dạ thì nói chung là bọn em cảm thấy rất là hào hứng khi mà chuẩn bị bước vào thi đấu. Tất nhiên là bọn em sẽ cố gắng hết sức để giành được chức vô địch lần này. Alright, so we will try our best to get that championship once again, just like we did in Free Fire World Series C 2026 Spring. Alright, one more question. I remember in the Vietnam tournaments, you guys, especially for your coach, the Ghost, have said that we would love to say hello to the Fluxo. So what do you think about them? Is your mentality okay when you have to face them or something like that? Because I heard that you guys were in the same bus on the way here as well. Thì ở giải đấu Vietnam League vừa rồi của chúng ta thì Du Xuân nhớ rằng là huấn luyện viên The Ghost có nói rằng là chúng mình gửi lời chào đến Fluxo. Thì mình cũng nghe nói là hồi nãy mọi người đi chung xe với Fluxo đến đây luôn. Không biết là mọi người có tương tác gì với nhau không? Có chào hỏi gì, có thân thiện với nhau không ta? Thì nói chung ở ngoài đời thì tụi em là bạn bè nhưng mà vô game thì là kẻ thù. Một mất một còn. Một mất một còn. Vậy thì BLS1 nghĩ như thế nào về Fluxo giải đấu hiện tại? Em nghĩ Fluxo họ rất là mạnh về khoảng teamwork, nhưng mà nếu mà bọn em bắn đúng phong độ thì có lẽ cũng sẽ không thua kém gì họ. Okay, of course, like outside we are friends, but in game, of course, we are enemies. One loss and one win. And overall, I think that Fluxo is very strong about the teamwork, but also the tactics. But if us, Team Secret, play our best, we are not going to lose them. Well, thank you, we also won a lot, and this is the end of our interview. Thank you so much for watching, and please continue your journey at EWC 26. Welcome back to Free Fire at EWC 26. It's time. I wasn't lying to you. It is Group B gonna be coming in. I mean, we got some surprises in that Group A. I know one team. Conchita, you're back with us. Thank you so much for coming back. Yay, you're gonna be looking at RRQ. Yes, it's so good to be back, and it's so good to finally see RRQ back in action because I'm rooting for them, obviously. I've always wanted to see them finally get the trophy, finally get to be able to feel and experience how it's like to be number one. Because the case is almost like, you know what they're saying? Always the bridesmaid and never the bride. Oh. That is kind of the case with RRQ, unfortunately, but I'm pretty sure that they're here to finally break the curse this year. Please don't make it a jinx. Don't make it another Aurora moment with Neptune over here. No, I'm not trying to jinx you, RRQ. I'm really rooting for you. Oh, no. Maybe it'll be a blessing. Remember, AJ and Tash, they were able to bless some teams. Maybe you talking about RRQ will definitely be a blessing, because I know one team that Lays wants to bless is none other than Team Secret. The underdogs. I love an underdog story. I'm always, going out for those, the people that sort of, don't have the massive names, you know what I mean? But Team Secret. Now, in 2025, they didn't do good. Okay, so you're like, Lace, why are you picking them? Like they weren't that great in 2025, where they completely had a brand new roster, choked. Yep, I'm using that. They hit about 14th place, and it was only in the last couple of global series and online tournaments that they were able to win back to back to back. So talk about on the rise and the come up. Team Secret are going to be the ones you have to keep an eye out on, because although in earlier performances not that good, but it seems like something has come into the drawing board, which is making this team definitely one to watch. Okay, well, hey, we'll have to wait and see No if jinxes. that's going to be a jinx or if it's a good call out and they'll be like, you know what, we really don't want to choke. One team that's going to be looking not to choke here on day one of Free Fire at EWC 26 is going to be Fluxo, because this is that one championship that they're currently missing, and I'm pretty sure they're going to be looking to be like Burram, come in and get 3 booyahs. Oh yeah, I mean, expecting that as well, especially when the top dogs is not part of this. Right? We've seen the group of death from Group A. Group B right now is, I couldn't say that they don't have that fire compared to what we've witnessed earlier, but it's a similar story from what we witnessed from RQ, Fluxo, especially after they were they were stolen of that global finals championship by Burram United. Everything was just going downhill. Well, not too much of downhill. They're just short out of being champions once again. So I'm really looking forward to that turnaround being brought in by Fluxo right now. And
Let's see though, because they still have the usual fire in them. And we were talking about snipers. MT7 will be in there, so I would love to see him really perform. I mean, the reigning MVP out of Brazil too, right? And if we're going to be talking about players, what's one player, whether it's from RRQ, Conchita, or from some other squad, because I know we're not biased to RRQ here whatsoever on this desk. We are not. We are not. I clearly just said that there's always time for them to be champions because, come on guys, number 2 is not good enough. And I think it is time for you guys to step it up. But yeah, speaking of players, I really want to appreciate how Dutz is doing so well as the captain of RRQ. But also, something that really caught my attention is actually what the fatality. Trying to push me off the camera, he's moving so much. Pretty sure you want to talk about this one too, huh? Yeah, I mean, like I've watched this team from when they were introduced to Southeast Asia in FFWS, and it was just a Falcon Hunters. And then they switched from Falcon Hunters to a Giant Hunters because they're just going against all the giants like we're hello check. AGAL, and now Okay guys, welcome back. আমরা ব্যাক করে ফেলেছি, চলে এসেছি সবাইকে ওয়েলকাম। কি অবস্থা সবার, কেমন আছো, কোথায় আছো সবাই? অবশ্যই জয়েন করে ফেলো। আমাদের কিন্তু অলরেডি একটা পর্ব শেষ হয়ে গিয়েছে, টিএসসির পর্ব শেষ। এখন আমাদের এখন শুরু হবে স্ট্রহেডস এর জন্য শুভকামনা গাইস। চলো গাইস দেখা যাক স্ট্রহেডস আজকে আমাদেরকে কতটুকু সফলতা এনে দিতে পারে। জয়েন করে ফেলো। আমাদের কিন্তু অলরেডি একটা পর্ব শেষ হয়ে গিয়েছে, টিএসসির পর্ব শেষ। এখন আমাদের এখন শুরু হবে। There's a lot of aggression that you can put in. Like you have more information, especially when it comes to Kalahari, and even in those usual maps like Bermuda, Purgatory, you still have a long range of information as well as elimination capability. So, and from similar to what I mentioned earlier for Burma United. তো অল্প কিছুক্ষণ পরে কিন্তু শুরু হবে গাইস আমাদের স্ট্রহেডসদের খেলা। Exactly if they will be third party and they can pull out quite quickly. So that's what we've seen from Bigatron or Team Vitality rather. They're quick on their feet. They know when to get in and out because they know how to choose their fight. Yeah, and seeing how the train goes from the Group A, I think the lobby looks quite similar to what we usually see at the Southeast Asia games, right? That is exactly what I was going to ask. I was like, that lobby was stacked. What are we in for? It is so familiar, and the thing that I'm also noticing is that all the passive team are not. টিএসসি লাস্ট যেই ম্যাচটা ছিল টিএসসি ভালো খেলছিল। Fatality who are trying new things with 2 snipers to actually perform really well and become, take the center of the stage. I mean, sometimes when you have that particular play, you are adhering to the strengths of each player because in any sort of game, you're like, oh, I'm going to play support and just kind of sit in the back here. But no, I'm excited to see this because that is putting, probably everybody's strengths in the forefront. And yeah, it could turn out like a complete mess. But, to be one of the teams that are sort of only particularly running that sort of combination, this could be such an exciting match just to see this. And I want to see how many people copy it. Oh, I'm ready. Oh my God, this is actually my very first EWC, as I told you before, and I am so moved by what I'm seeing today. I mean, can you see how amazing defensive Fluxos are? I wish they were right behind us. I'm not gonna lie, because not only are they doing that stuff, my hands up they too. also had some drums. They had a bunch of energy. They're jumping up and down. They even have their mask Fluxo, ভাই এটা কি কঠিন জিনিস। Yes, that might be right. I'm hearing that the amazing Karam Bombshell has an interview with some fans. Can you feel this energy? This is the atmosphere of Brazilian fans. I am right now at the Fluxo crowd. Let's talk about with Amoroso
who is responsible for all these people that came all the way from Brazil just to cheer for their favorite team, Fluxo. Okay, Amoroso, I know this is your first time here in Paris, the first time you are out of Brazil. How does it feel to be the first time you are out of Brazil only for your passion for esports and especially for your team? Eu sei que é a sua primeira vez fora do Brasil e eu quero saber como é que você está se sentindo saindo pela primeira vez do Brasil, pela sua paixão pelo esporte eletrônico e para torcer para o seu time. Cara, a sensação acho que é inexplicável. Não só eu, né, mas a maioria, 99% da torcida nunca nem viajou direito, tipo, não saiu do Brasil pela primeira vez. E tá todo mundo muito feliz, principalmente que a gente é uma torcida muito apaixonada. A gente nunca imaginou, né, porque tipo, a gente ia pra WB, né, pra FFWS Brasil de metrô, resenhando. Eu nunca imaginava que um dia a gente ia de avião assistir o nosso time em outro país, né, principalmente Paris, cidade maravilhosa. Então, nós estamos muito orgulhosos do que a gente já construiu e eu garanto que a gente vai fazer história aqui, vai sair com esse título. There's no words to explain what I'm feeling right now. It's such a special moment to bring all these people from Brazil, especially because we used to go to the regular season of Brazil by subway, by train, by walking, and these people could never imagine to get in an airplane and come all the way to Paris at AWC 2026. So right now, we are really happy to be here, especially to support Fluxo. That's our team. We love them. Okay, guys, make some noise! I swear, I have better dance moves than this, but I'm not supposed to move that much. That's dad So dances. just I have one question actually. Carol, can I be adopted by you? Me too. She looks like such a fun mom, you know, with the fans, with the drums and everything, the spirit. Oh my God, amazing. Girl It crush. is. I mean, that outfit she's wearing too. She's sparkling everywhere. I know, I You know, see her right? walking, you'd be like, oh, there goes Carol. That's my disco ball. Yeah, a ball of energy for sure. Love you, Carol. She's gonna. Yes, this is what I wanted. Oh yeah. I asked for it, and we got it. Hold on, brother, I need you to come over here with that drum because I want to be able to bang on that drum at least once. But you know what? Since we have Fluxo here, earlier we saw Burram being able to get 3 booyahs. Yeah. Nobody expected that. I think it's safe to say that nobody expected that. So let's do the unexpected. Let's see, maybe we can cast her, curse them, or bless them in some kind of way. Lace, I'm gonna go with you first. Which team do you think, and don't let the teams behind us and the fans behind us influence your decision, that you think they might get 3 booyahs coming up in this Group B series? I'm gonna get. I need some crowd control after this because I'm gonna go RRQ. Hopefully they didn't hear me. Yeah, That's the spirit, girl. Love you. She sold you on it. She really did. So we're double caster cursing, right? No, we're double given positivity. Yeah, we double blessed them. We have a shrine out the Hopefully. back. Fingers crossed. Okay. Well, before you give me your answer, before I go to Neptune as well, you were telling me that there is one player from RRQ that you really wanted to talk about. Yeah, I kind of really want to see how Rans is doing because he's a rather new player. And what's interesting is that RRQ actually plucked him from the academy. So he's got a lot to prove. He's still very young and he's playing the role of a playmaker, which as we all know, usually is given to Abai. So it's something new that he's trying. I'm just really hoping that he can do his best and the stage fright doesn't really affect him because then again, being a new player, being new to EWC, it's a whole another pressure. We call it new player, but Yes. it's a new dynasty. Yeah. You know, we have these seasoned players that have set in their ways, and then you get these younger players that come through that change everything, and then it is the absolute world. So new dynasty, not new player. Yes, Not at all. new dynasty, but RRQ, it is something that we needed to do though. We gotta keep them fresh. Agreed. We do. We definitely do. And you know what? I'm going to give you some more time because I think I have an idea who you might be picking, Conchita, in regards to the team that might end up getting 3 booyahs. So Neptune,
you got some time. Let's see if you have been swayed to the RRQ, or maybe the fans behind us with Fluxo are swaying you, or you're just gonna surprise us. No, I mean, despite of Fluxo being behind us right now, I'm just going to numbers right here. But because based on like the qualifiers that they have, the regionals that they have, they're the ones that has the most booyahs, 14 if I'm not mistaken, and you won't be able to do that. They're not even, that's just even the first phase, the first league. So I'm really looking forward to them to continue that here on, because there's a lot of paying back that needs to be happening right now. Fluxo is waiting for this opportunity, and guess what's missing when they are in EWC right now is the fans. But now we're getting that energy. We're going to get that energy as well, because if you go to Brazil, you can see how crazy fans get, how loud it gets. Now, not loud, but how Fluxo hype up. That was like, okay, which one you want to go with? Okay, Conchita, you have plenty of time. Okay, I do. Should I talk a little slower then? Which team are you gonna go with? Well, obviously, I have a special place for RQ in my heart. But if we're talking about distractions, I think one of the biggest distractions that they need to face and conquer this time is Secret WAG, because they are one of the strongest contender that we have right now in the Southeast Asia. And I do think that they have a lot to prove at this EWC 2026. But again, if you ask me which team are most likely to replicate what Buriram United Esports has just done, 3 booyahs, I think I'm gonna have to go with RRQ. They just deserve it, you know. It's just, I really wanted this to happen for them. I genuinely do. That's a crazy way, long way to say it. I'm really sorry. I tried to be neutral. That's a professional right there, my girl. She took us on a roller coaster of emotions. I was like, she's gonna change it? Oh my God, she's gonna change it. No, we're coming back. Okay, it's actually but all I'm saying is that it's not without distractions, it's not without challenges, because I know that RRQ, it hurts me to say this, it pains me to say this, but a lot of people has been saying that they have this choke that they haven't really found how to be rid of that yet. You know, the stage fright, I don't know, something. Yeah, well, let's just call it a curse, okay? Just, they need to break the curse right away. It happens, honestly. We've seen many teams in different battle royales. We've seen teams being able to do it here at Free Fire too, where you get to this kind of position, where you get to this kind of event, and the comfort of your home is no longer there. The comfort of having close relatives to kind of support you if you have a bad day is not there. Even though sometimes we do have family traveling with some of the players, it's just a completely different atmosphere, and sometimes players do tend to choke. Sometimes the pressure does get to them. What I want to know, Neptune, is if you are one of those players, let's say 3 games not really going your way, right? What can you do as a player to just snap yourself out of that mindset? Again, one thing that pressures the team is because they're not enjoying the game. And that's basically like, that's a basic when it comes to playing the games. All you have to do is enjoy it, because that's where everything gets clear. Whatever you practice would be coming back to you. There's no more pressure of the opponents, no more pressure of the crowd. Just enjoy yourself. Just go back to the basics. And then that's when you go with the checklist of how are you going to go with it? Are you going passive? Are you going aggressive? Will you be like... and I'm pretty sure these teams has plans from A to Z, or probably even more. And if I was one of the players, I'd be like, but Neptune, booyahs are fun. Winning is fun. But eliminations are fun. Not really, no. Yeah, but then again, I have to agree with Neptune, because the more you let yourself go, the freely you play, the better you get. So I think it happens in every sports. The mentality of going all out and just putting it out there, the sincerity of it is actually what's going to help you to perform better. Yeah, and the one thing that we actually don't want from any of these teams, and that we tend to see quite often, as sad as it is to say this, is that they wait for the last second to just actually send it. When they got nothing to lose, that's when they're like, you know what? Falcons. Yeah, we got nothing to lose. Let's just send it. And luckily for Group B, I mean, you're going to have 6 matches to start off with. You saw what happened with Group A. Going into this lobby, Lace, especially in Group A, we saw so much aggressiveness
Or you think it's going to be the same? Because I'm thinking it's going to be the same. Aggressiveness is at the top of the chart. Well, I did talk about that. I said, I think it was even with GG, match number 1, where they hit 17 limbs. They came out incredibly strong, which solidified those future games for them. Did they win? No, but they were sitting in the middle of the pack, you know, a little bit more safe than hitting those bottom 2 on the leaderboard. So I think come out incredibly strong. And, you know, we're talking about the teams, double snipers, double rushes. Like, just see if this works. Give yourself those 2 matches, those first 2, come in strong. Doesn't work, and adapt and make changes through there. But, yeah, y'all need to, like, turn this up because I need to see some action. Yeah, I mean, it's Paris and it's summer, so it's hot outside. Might as well turn up the competition inside as well, right? And as I keep saying, entertain us. As I keep saying, I think we've been seeing some changes now. Aggressive way of playing is actually works, and it is what the team has been trying to do in the first group, and I think that's the only way to do it now, since Group B have some dangerous teams in it as well. So. Yeah, I think what we would expect, especially this is second half of our day number 1, because they've seen a lot of tactics already. They've watched, they stalked a lot of teams right now. Yeah, so they can get more of those strategies on their own, especially if it's in tune with their own personality. And that's what we would expect right now, especially with those, as you mentioned, Gun Dynasty. Who doesn't want to be on the top of the board, like doesn't care about getting booyahs yet, because it's just day number 1. You don't need that for the like compared to Champion Rush, so you can go with that kind of approach and then rest towards the second half. Okay, well, it's time to see if Group B is gonna be top heavy or if we're gonna be seeing something different that we haven't seen yet. Group B, Free Fire at EWC 26 starts now. Of our teams have now had a chance to compete right here on the Gadia City grid. And there's plenty more where that came from, Looting. Yeah, of course, 40 ace players just waiting in the backstage now, and they're counting down the time, the moment, until they can finally get their hands on the game. Oh, well, let me take this opportunity to remind you that this is your chance to instill the fear of combat into your opponents. Don't hold back, don't hesitate, and trust in your teammates. Yeah, and as we saw in the first group, like, there is few surprise, but most of the time the favorites just have made strong start to the tournament. It will be maybe the same on Group B. I mean, we will find out in a few minutes now. So please, ladies and gentlemen, help me to welcome our teams, starting with Miyako! Ellie. Al-Ahli Esports! Total Gaming Esports IQ! Straw Hats Esports! Lion! S8UL Esports! MIBR Lost! Team Vitality! Team RRQ! Twisted Minds! Team Secret! And finally,
finally, Fluxo W7M! This is where your journey begins. You decide whether you dominate or whether you simply survive. This is Free Fire at the Esports World Cup. And which team will come out on top in this Group B? Hey, you know what? It's time to find out. Ladies and gentlemen, welcome to the Esports World Cup Free Fire 2026 here in Paris, France. We made it, Lucifer. We have made it. My name is Husky, of course, joined by Lucifer on the desk, and we will have 6 more games coming up. This time with the teams from Group B, a group with a lot of second places, a lot of podium finishes, but never at the top, a lot of second place curses, a lot of redemption arc waiting to be reignited again. I really like that we're going to be casting this group, especially because everybody's got to prove themselves. That's the main impact of this group. Compared to our Group A, where we saw the Group of Death, the most difficult group, the toughest of the teams, and you could see it's already top heavy. But I think this is the group, Group B, 6 games, where anything can happen. Everybody has a chance. Yes, Fluxo is one of the favorites, and they are roaring with their fans right here. And on top of it, RRQ, they're somebody who's looking forward to get themselves on the board and not choke. Yeah, if you want to look at a lobby with teams that have known heartbreak more than anyone else, exactly, this is the lobby. This is the group. Fluxo, last year in Jakarta in the Global Finals 2025, second place for both categories, both ripped away by Thai teams, AGL in Clash Squad, BRU in the Battle Royale after breaking the streak for 2 years straight. RRQ, same thing, EWC 25, 3 chances, and they dropped all of it. Recently in the Spring Clash Squad, same thing, came in second. Global Finals 24, they came in second again. So many storylines that they're waiting to complete, and I think this is a very good litmus test for us to find out who has the upper hand, who came in more prepared than everyone else. And on top of it, like, Fluxo are trying to get to their winning ways. I think what Team Secret did, just in the recent SEA finals that we ended up seeing for Spring, they took it in a storm. They became the champions, and nobody could believe what just happened. I think they are going to be looking forward to replicate that here, because this is Vietnam coming here for EWC. They missed out last year. They want to make sure that this 26th season is something that they can be able to prove, along with, as we mentioned, right, Group A already being the most difficult group. Here there's an opportunity for the South Asian team, something that we did not see a lot in Group A. They missed out their opportunities. It was a very tough lobby out there. They couldn't get out from the bottom 6, but I think here there's a wild chance for the Bangladeshi teams, for the Indian squads, all going up the ranks. Hey, we have Seoul, we have Straw Hats. I think TG is in here. Total Gaming is here as well. I personally, if you ask me, I'm looking at Latin teams, right? I am looking at both MIBR Lost and Lion, especially Lion, because this is a team that has members, has players from Rainbow 7 back in FFW 2025, and one of my favorite sniper players out there, Games King. Young player, young prodigy from the region. He has made a promise that he's going to be the one that goes on that big stage. He gave us quite the performance last year on that global stage, but it wasn't enough to close things out. Now he gets a second chance here. And I think I agree with you. I think Lion are a team to watch out for everybody else, the 12 lot, 11 lot. And if they don't, he might be a menace in the lobby in its entirety. The other survivors will have a very tough battle to go through. But I think it is another opportunity for young guns. When you already spoke about it, SHUL Esports, they are the guns that are looking forward to prove on a global stage. They've been very aggressive in the Indian lobbies. They've been known as the underdogs, and now they're looking forward to prove in such a stage as here. I hope that aggressiveness right out of the game number 1, like how we ended up seeing Loud, is out here from SHUL. Yeah, and if you talk about young guns and aggressive players, right? We have people from Fluxo who have also had quite the journey. Even before they were Fluxo, they won their first trophy back in 2022, and then they did it again the year after under the banner of Fluxo, with only one minor change to the roster in the sniper role, right? But this entire squad has been together for what, like 3-4 years now, and they're constantly chasing for new highs. They've came, and now I think they are in a very good spot to make things right. Even though you look at how they qualify here, they came in 4th
their region. But I think, you know, a team like Fluxo is a team that is always full of surprises. Yeah, the surprises and possibilities. I think this season in its entirety for Free Fire itself, Fluxo right now can do it for themselves. I think right now everybody is looking and gearing for them because they've been roaring from the very start. Even before we ended Group A, that was one noise that we heard from the very start and from the very beginning. And I think when we talk about the beginnings of all things, I think I want to talk about Total Gaming as well. Okay. This is a squad from India that have been the biggest in terms of names for Free Fire, and they want to prove on the global stage. They have certain recent changes that they're trying to test the grounds itself, and now that they're on an international stage, they would rightfully want to prove their decades of experience right here, right now. Even for me, it's a very exciting time because it's not technically not the first time we've seen, you know, teams from South Asia and India compete in a regional international stage. We actually saw it for the first time back in 2022, and it's been a long time coming, right? Like we sort of have the same journey as the Aurora Gaming from Malaysia, where it took 4 years since the last appearance on an international stage. So I think, you know, this really goes back to how much they can make use of the unpredictability of this group, right? I think with how volatile Group B is, it is very easy to blow the gates wide open and take that lead. But our experts actually also talked about RRQ's young star runs, right? Conchita mentioned it earlier on. This is someone that has been on my radar for a while. In Clash Squad, phenomenal performance. I think taking over the reins of Abai in that playmaker role has really suited him very well. But like she mentioned, this is also the true test. Can he kind of deal with the pressure, right? Or will he fold? We will kind of see how it goes for the side of RRQ, mainly because even I was having a chat with Neptune yesterday, depending on what RRQ keep making changes about. They're very adaptable in their play style. And Maal, right? He's been the main man who everybody thinks is going to fight from afar, but all of a sudden he's right in front of your face. So things like that, strategies coming out, could be something that we see especially in this group, where we saw Group A had dedicated stuff that they were doing, whether it be the support players, whether it be the rushers or the snipers. They were those they are one of the ones in the top 4, especially because it's cutthroat, right? If you don't be at the top 4, you have to go to the survival stage, and if you don't stay in the top 10, you're out of the tournament tomorrow. It's insane because you look at survival stage, there's an extra 10 games you have to play, right? You play 12 in the group stage, and if you perform good enough, you skip that 10 games. You get the prep for the grand finals. If not, you go to another gruesome 10 games, and then we have an uncapped grand finals with a 90-point threshold to even have a chance of winning everything. I think at the end of the day, I personally want to see some of these regions, these unproven regions, give us something to smile about, right? Last year, Dragon Esports has proven that in Riyadh. Sure, there were some shortcomings we did discuss on broadcast at that point of time. They're not the best when it comes to gunfights, but one thing that they excelled in is reading the circle. They are making smarter choices, better rotations, and more crisp macro manipulations to outsmart teams like BRU, like Falcons, like Fluxo, and that's why they were even top 6 in the first place. So I think if we can find some of the talents in this pool of Group B teams, it is going to be a very, very interesting day. It is, and when you say about the smart choices, right, I want to talk about Team Vitality in the Asia Invitational that we right now had. They became the champions, right? They took it away from Team Apex Gaming. Team Apex Gaming had almost an opportunity. KD goes right up on the roof. If that worked out, maybe in the Asia Invitational, we ended up seeing Team Apex Gaming and India getting a crown just before they headed towards the Esports World Cup. But Team Vitality taking that might be a push for them here on the international stage, where they have an opportunity to take another title for themselves, because that might be the high that they'll be riding on. Yeah, I mean, they almost got that trophy last year, right? It went all the way to a Game 10, and you cannot script this any better. The last 4v4 fight was between them and Evil's Divine. They were also the one that stopped RRQ from winning everything in Game A. And, you know, they were the ones that really gave us that Game 10 in a way. So this year, I think Team Vitality, even though they haven't really been at the top, you don't really see them on the podium finish, they have done more than enough to get themselves onto Paris. And I think this is what actually matters in the grand scheme of things. And mattering for Bangladesh is going to be Straw Hats. I think when we ended up seeing Titan Esports Club, they couldn't step up. We hoped that Blade would maybe have a big day with it.
see him try to fight it out, break down the clue walls, but it was just not enough. But on the other end, Straw Hats in the recent performance, even in, as I was mentioning about the Asia Invitational where Team Vitality won, Straw Hats put up a really good performance there. So I think this could be an opportunity for them as well, because we've been talking continuously that Group B is a group of opportunity. If you're able to put yourselves ahead of everybody else, you can get to the top of the charts. You can make it to the top 4 here on day 1 of the group stages itself. Yeah. And I think one of the factors that is going to affect which team have better chances is the map rotation, right? We saw in Group A, it's going to be same for Group B. And I think you and I had this discussion behind backstage where this feels like it favors the Indonesians. It favors RRQ, Vitality, and Fluxo to a certain degree, right? We no longer have Alpine in the map rotation. So we're looking at Bermuda. We start off good. Then we go Solara, then Curveball, then we go to Purgatory, and then Nextera, Kalahari, Nextera. I think the last 3 maps is going to be incredibly brutal for teams that are not called RQ, that are not called Team Vitality. And I like that you brought out that this is going to be a really good map rotation, matches that we are going to flow through for the Indonesian teams, especially because when you kind of trace back in time, the teams from Thailand were top. আমাদের হিরো বিশ্বাস আছে যে স্ট্র হ্যাটস আমাদেরকে হতাশ করবে না। লেটস সি গাইস, লেটস সি দেখা যাক কি হয়। স্ট্র হ্যাটস তবে কমেন্টসে একটু বলো যে বাংলাদেশ স্ট্র হ্যাটস today and tomorrow is Team Vitality against Falcons, right? They're in different groups. Love to see the Falcon Slayers show up somehow, but good chance that if they both make it, whether it's to survival stage or the grand finals, I think it's almost a guarantee if you just, look at public opinion. Yeah. But I'm a sucker for underdog stories, right? Yes. At some point, I'm willing to sacrifice some of these top dogs to get the unproven regions on that big map, right? If you want to trade okay, maybe a bit too much. Yeah. If you want me to trade Aurora. ওকে লেটস সি গাইস, দেখা যাক কি হয় আজকে স্ট্র হ্যাটস এর খেলা। তো স্ট্র হ্যাটস যাতে ভালো করে সবাই সাপোর্ট করো, আশা করি স্ট্র হ্যাটস ভালো করবে। Coming into this Esports World Cup 2026, we saw how they played out, and I think out of the lot from USA, they are really good. So going up on this international stage, we've not seen the newer teams prove as well immediately when they start off, but if they can, that tells us the competition is completely changed. Yeah, actually it's quite the breath of কি মনে হয় গাইস, স্ট্র হ্যাটস কি পারবে? dreamed of having the stakes in Free Fire as well, but here we are. And also a fun thing to কি মনে হয় গাইস, স্ট্র হ্যাটস কি পারবে প্রথম ম্যাচে ভালো করতে পারবে কি? অবশ্যই কমেন্ট করে জানাও। কি মনে হচ্ছে গাইস, স্ট্র হ্যাটস সবাই কমেন্ট করো, স্ট্র হ্যাটস বাংলাদেশ। nothing is gained, everything is earned and is inscribed in the native language of the team that won last year. So if you rewind or at some point you get a clear shot of that again in the center, you can see the writings is actually in Basa Indo because he did win last year. Neat little detail. I love it a lot. And this makes that shield a lot more personal to গাইস স্ট্র হ্যাটস কি পারবে? compared to Group A, it's about adaptability, change, be on top of your heels. If you're going to ওকে গাইস, লেটস সি স্টার্ট হয়ে যাবে অল্প কিছু সময়ের মধ্যে ম্যাচ। দেখা যাক কি হয় আজকে। স্ট্র হ্যাটস স্ট্র হ্যাটস এর কাছে ভালো একটা পারফরম্যান্স আমরা আশা করতেছি। ভাই ফ্লোক্সোর অডিয়েন্স, ফ্লোক্সোর দর্শক ভাই পুরো আগুন। ভাই রে ভাই, ফ্লোক্সোর দর্শক সেরা। It is actually the first team to ever qualify for the Esports World Cup 24 in Riyadh. They were the first team to make it through under the banner of Reverse Grade, and then they became Twisted Minds. But ever since that, it hasn't really been the same, and we are still looking for the spark that made Twisted Minds 2 years later.
something that is same that we have seen from the very start, even before our start of the team entries, is the energy coming in from the Fluxo fans. They're looking unstoppable. I'm just loving this vibe that they've created for our arena, for the stage that we are at for Esports World Cup 2026 Paris. It looks unstoppable. The energy is just going through veins for everybody. And it feels like for us also on the desk, right? Just jump up from your seats, start dancing, vibe to those beats, and go the Fluxo way. They're enticing everybody sitting here to just root for Fluxo. It's like, how could you not want to root for Fluxo, right? Yeah. In fact, even when they lifted out the banner, there's actually like a backstory lore, right? We asked Carol about it, and it was the whole encounter between Fluxo and MIBR Los back in their regular split. And well, guess what? They are both in the same lobby again, and we actually would get a potential remake of that scenario on Kalahari if it does happen, because record has it, MIBR Los has had Fluxo's numbers back on Kalahari until Fluxo decided that they've had enough, and that's where the whole quote comes out. It translates roughly to, dang it, they had us. I can't go any further than that, but you get the idea, right? And it became a quote for the Fluxo fans that they are now flying on that banner, which is nice, right? Like sometimes people think that, oh, this is planned now. I'm telling you, no one rigged anything, right? It falls into place. Who could have expected Team Secret to win Spring? If you ask me, I would say no way. I tuned in, I saw them lift the trophy, and I'm like, okay, they won. How did they win? 4 booyahs? Hello? Yes, I was so surprised to see that happening one after another, and I think that's a similar storyline I kind of expect from RRQ when I was talking about the Asia Invitational, right? They were so close. They were closer than Vitality, even though they had activated the Champion Rush. It was supposed to be RRQ to close it because they made a similar comeback like that, back-to-back booyahs, and they activated the Champion Rush, but they missed out on closing it, and Team Vitality just did it. Yep, we actually seen it many times, even from a team that's actually not here, Team Onyx Esports, went back in Spring 2025. We know that, right? They won the Champion Rush when no one expected them to do so. Unfortunately, the 25 round wasn't that great for them in Riyadh. I think that is the crazy thing about Champion Rush, which we have plenty of time to mentally prepare for. But you can see some of these teams, they're holding hands, they're making sure that, you know, they were actually in a group hug, you know, before the walk-ins. A lot of these teams, especially those that are coming in for the very first time, just making sure that they dial in. Right? For the experienced ones like Fluxo, we see Bobs, he's meditating, he's ready to wreak havoc. But like again, for the unproven regions, I'm looking forward to see if they can upset the balance. I think that is the most exciting part right now. I think the weighing scale is going to be a big imbalance in this group. You cannot figure out which team's doing better. Right from game 1 to our end at game 6, you will have no clue about it. But as the fans are riling up, it's also time to start our very first game. It is Bermuda for Group B here at the Esports World Cup 2026 in Paris. Paris, friends. Okay guys, ম্যাচ স্টার্ট হয়ে গিয়েছে। Because Group B is going to be a fantastic show. And right off the bat, we got to look at how Bermuda plays out, right? In this case, very generous flight path right down the middle. We should get a decent circle. দেখা যাক কি হয় গাইস, দেখা যাক। Pretty much what we expected from the teams that we see a lot in Vitality going to Observatory, SH Village. I want to see who takes peak, right? Because usually it's a BRU spot, but BRU isn't here. We're looking at TG deciding to go for peak. I think Fluxo should go for Cape Town or somewhere that gears towards Sentosa. Miyako also heading that direction as well, but actually Fluxo spreading out. Yeah, I'm a little surprised. Fluxo going all over the map. We can see one of the players, as you already mentioned, between Miyako, but most of the teams seems to be a little safe and sound, except for Tristan Mines and Okay guys, ম্যাচ স্টার্ট হয়ে গেছে। A little bit of a quick battle, first elimination picked up by Exposi, and that's going to be C4, who's already down, and that's going to be Al-Hali already in a disadvantage. Remind Hawk and Simons has to pick this up. They're closer, a quick dash to get the player back up. They expend their ability to get a revive. And I think, you know, in the early game, it is still very much understandable, right? You really don't lose too much. Worst case scenario, বলতে গেলে আসলে প্লেয়ার এলাই ফুল ম্যাপেই দেখতে পাচ্ছিলাম ক্রিসেন্টের বাসকে চার্জ করতে চাইবেও হাতে গান হয়তো প্রপার না পেলেও যেগুলো রয়েছে P90 ভিজনে ইউজ করতে চাইবে এই জায়গায়। সিম্যাক্সকে হয়তো বা চার্জ করতে চাচ্ছিল, বাট সিম্যাক্সের সাথে কিন্তু আর তিনটা প্লেয়ার রয়েছে, ফক রয়েছে ওই জায়গায়, সাবধানে যাওয়া লাগবে। যাই হোক প্রান্ত থেকে চার্জ করতে চাইবে থাকে সেখানে অনেক বেশি কাজে দিত, বাট সামহাও এখনই গ্রেনেড কালেক্ট করার চান্সটাও খুবই কম। ওইদিকে স্ট্রহেড আনলি কাতুমের স্ট্রেলের ধরেছিল এবং একটা ম্যানও লুজ করে ফেলেছে, বাট একটা কিলো নিল মাত্র ওরা। কাটুস আছে ড্রপ সেকেন্ড প্লেয়ার হারিয়েছেন, আল-আহলি পজিশন নিয়েছেন টুইস্টার থেকে।
তো বাসকে দেখতে পাচ্ছি এই মধ্যখানে দিকে এগিয়ে গেছে তো ফার্স্ট সামনে প্লেয়ার তাদেরকে ড্যামেজ ডিল করছেন একটা প্লেয়ার নক অ্যান্ড এই জায়গাটা সব একটু করে পিছিয়ে যেতে চাচ্ছেন নাকি ফাইন্ড করতে চাচ্ছেন পিছিয়ে খেলবার চেষ্টা তো চলছে বাট টোটাল গেমিং আইকিউদের এই এন্ট্রিটা দুটো টিমকেই কিন্তু বাজে সিনারিওতে ফেলতে পারে টুইস্টেড নাইস পজিশন নিয়েছেন মাফিয়ার পজিশনটা দেখেন কি সুন্দর একটা পজিশন তিনি নিয়েছেন কুশল কিছু ড্যামেজেস তিনি এই জায়গাতে অ্যাড করতে পারবেন টুইস্টেডের প্রত্যেকটা প্লেয়ারকে জাম্পকে অলরেডি স্কাউট করা শুরু করেছেন অ্যান্ড এক্সপোজি নক হয়ে যাবে অ্যাস্ট্রিকের হাতে ভিএসকে থেকে নককে বের করেছেন দ্বিতীয় কনফার্ম করেছেন অ্যান্ড আল আপনি প্লেয়ারকে রিভাইভ করে ফেলেছেন একটা পারফেক্ট শট প্রোভাইড করেছে টিজি শ্যান্টিকেও নক করা হয়েছে কাউন্টার অ্যাটাকে ডায়মন্ডের তরফ থেকে কর্নার ডিএইচকে থেকে নক করেছে তিনি বাট খুব কুইক রিভাইভও করে ফেলেছেন ডায়মন্ড প্রতিষ্ঠা ডায়মন্ড ফিল করছে মাফিয়া জোন ইজ আউট অ্যান্ড দ্যাটস এই ডায়মন্ড নক হয়ে গেছে এই জায়গাটিতে মাফিয়া সত্যি বলছিলাম যে তার পজিশন এটা খুবই দুর্দান্ত খুবই দারুণ পজিশন তিনি হোল্ড করেছে অ্যান্ড নীলের মতো এই জায়গাটিতে এই পজিশনগুলোই কিন্তু যে কোনো টিমের জন্য সব থেকে বড় ব্যারিয়ার হতে পারে থার্ড পার্টি টিম হিসেবে এন্ট্রি নিয়েছিল টিম টিজি টোটাল গেমিং পিকে ল্যান্ড করেছিল এই টিম এবং ডাইরেক্ট জিপ লাইনের ইউজ করে মিলে হামলা চালিয়েছে টুইস্টেড এবং চেইন ফাইট করছিল ওই জায়গাতে কিলো লুপে নিয়েছে শুধুমাত্র একজন প্লেয়ার অ্যালাইভ রয়েছে টিএস এর সাইড থেকে টুইস্টের সাইড থেকে আর তাকে হয়তো বেশি সাপোর্ট করতে ব্যর্থ হয়েছে আর দেখতে পাচ্ছি এর সাথে ফাইট করছে বিকের মেম্বাররা এন্ড সেইখানে একটু আগে কিন্তু স্কোয়াডের মেম্বারদেরকে আমরা দেখেছিলাম লায়ন চাষ করতে চাইবে স্নাইপারের শট কানেক্ট করার প্রচেষ্টা এক কানেক্ট হয়ে যায় একটা কানেক্ট কিলটা কি তারই প্রাপ্য নো ইয়েস মেবি পাইনি এসএটাই বোধহয় ওইখানে কিলটা লুপে নিয়েছে আই এম নট থেকে মুভ নক হয়েছে বানিজ অ্যাকচুয়াল বেচার রয়েছেন এই জায়গাটাতে বানিকে উদ্দেশ্য করে ড্যামেজেস আসছেন লায়ন এগিয়ে আসছেন হ্যাক্সকে দেখতে পাচ্ছি ড্যামেজেস দিন করার চেষ্টা করছেন জোকারের পজিশনটা খুব দারুণ ড্যামেজেস দিয়েছেন নক বের করেছেন এন্ট্রি ফোর থেকে অ্যান্ড কনফার্ম অ্যাসিকিউল বাজে সিনারিওতে ফেসে গিয়েছে ড্রপকে নক করে এই জায়গাতে কনফার্ম করেছেন ভাইটালিটি আর কিউ দ্বারাও কিন্তু এন্ট্রি নিচ্ছেন এই ফাইটে লায়ন কাপুসরাটা পুরোপুরি তাদের দখলে থাকবেন আশপাশে প্লেয়ার্স রয়েছে কিনা স্কাউট করছেন দেখতে পাচ্ছিলাম হ্যাক্স এগিয়ে যাচ্ছেন এবং তার সাথে কিন্তু তার টিমমেট জোয়াকোজেটো রয়েছে জাম একটা কিল লুফে নিয়েছে টুইস্ট স্টার্টিং অনেক ধাক্কা খেলেও গুছিয়ে ফেলেছে ফুল টিমকে লাইভ ছিল আই মিন টিভিসি লাইভ ছিল একটা প্লেয়ার হিসেবে এবং সেই বাকি মেম্বারদেরকে রিভাইভ দিয়েছে এবং ফুল টিম এখন স্টিল অ্যালাইভ এটা গুড নিউজ এই টিমের জন্য দুইটা কিল পয়েন্টও তাদের এড হয়েছে তালিকায় বিমা শক্তি যেই প্লেসে কোনো টিমই ল্যান্ড করেনি শুধুমাত্র একটা টিমকে ল্যান্ড করতে দেখতে পেয়েছিলাম সেই টিম অন্য প্রান্তে চলে গিয়েছে বিমা শক্তি ফুললি খালি লুট পাওয়ার চান্স খুবই কম তারপরও ছড়িয়ে ছিটিয়ে পড়েছে কিন্তু টিম টুইস্ট ল্যান্ডিং এর সময় হয়তো একটু বিপাকে পড়ে গিয়েছিল ওরা এবং এই চেলের একজন মেম্বারকে দেখতে পাচ্ছিলাম ওই সাইডে ল্যান্ড করতে টুইস্টের প্লেয়ার ছিল ওই জায়গায় এদিকে স্ট্র হেড কিল লুফাচ্ছে একটা দুটো করে টিম টিজি হাইয়েস্ট কিল বোধহয় এই টিমের এইখানে 6টা কিল এবং মাফিয়া হাইয়েস্ট কিল সংগ্রহ করেছে নিজের টিমের হয়ে স্ট্র হ্যাট পজিশন পরিবর্তন করছেন চলে যাচ্ছেন অবজারভেটরির দিকে যেখানে আল আহলিদেরকে আমরা দেখতে পাচ্ছি সিমক্স রয়েছে এখানটাতে নীল উড়ে এসেছেন স্কাউট করছেন প্লেয়ার্সরা কোথায় রয়েছেন এই জায়গাটিতে শট একদম অগ্রে রয়েছেন এখানটাতে ইউভিও ড্রপ করে দেওয়া হয়েছে প্লেয়ার খুঁজে বের করার জন্য স্ট্র হ্যাটস নিজেদের জন্য প্লেসমেন্ট ওরিয়েন্টেড নয় বরঞ্চ এলিমিনেশন ওরিয়েন্টেড একটা ম্যাচ বের করতে যে আর কিউদের সাথে ফাইট চলছে এলওএস দের প্লেয়ার নক করেছে কনফার্মও করে ফেলেছে ডাচদেরকে সামনে থেকে রশ আসছে রিক বি 245 ড্যামেজেস ডিল করছে জেনারেলকে নক করা হয়েছে এই জায়গাটিতে এন্ড তারাও কিন্তু কাউন্টার অ্যাটাক ডিল করে যাচ্ছেন জেনারেলকে খুব কুইক রিভাইভ করে ফেলবে জোকারের ব্যাক টু ব্যাক শটস এই জায়গাটিতে নক হতে এবং পুরোপুরি কনফার্ম হতে বাধ্য করছেন লায়নদের কথা বলছিলাম ভাইয়া যে এই লবি ডার্ক হর্স হতে পারে এন্ড হিয়ার ইট ইজ গেমস কিং জোকার তাদের কম্বিনেশন সেই ডুও ডেডলি ডুও কম্বিনেশন অলরেডি কিন্তু আমাদেরকে দেখানো শুরু করেছে দেখতে পাচ্ছি ভাইটালিটি এন্ড এলওএস এর ফাইট কিছু সময়ের অপেক্ষা ইয়াগো রলনে জেরুরেল তারা প্রস্তুত এবং রিগবি 247 তিনিও পাচ্ছেন একদম ফ্রন্ট থেকে তিনি যেভাবে এগিয়ে যায় তাকে সত্যি মনে হয় যে আটকানো খুবই অসম্ভব ইয়েস একটু আগে দেখতে পাচ্ছিলাম যেই ফাইটের লস আর কিউর এঙ্গেজ হয়েছিল সেখানে আর কিউর মেম্বাররা প্রায় জানে বেঁচেছে এবং সেখানে শুধুমাত্র মাল অ্যালাইভ থেকে ছিল ক্লোজ কমব্যাট ফাইট ছিল হেড টু হেড ফাইট সেইখানে লুজ করা
বলে দিচ্ছে এলওএস কি পরিমাণে স্ট্রং ক্লোজ ব্যাটলে, এবং আজকে তারা ছাড় তো দিতে চাচ্ছে না। আর কিন্তু টিমকেই তারা ওইখান থেকে পালাতে বাধ্য করেছে। শুধুমাত্র একজন মেন পাওয়ারের লাইভ আর কিউ সাইড থেকে, আর সে হচ্ছে গিয়ে মাল, যে প্লেয়ারটা লাইভ হচ্ছে তার ক্যাপাবিলিটি অনেক বেশি। দেখা যাক ও কি করে নিজের টিমের জন্য। বাট ওইদিকে বাকি টিমগুলোর মেন পাওয়ার ফুল বলতে গেলে, কোনো ম্যান পাওয়ার লুজ করছে না কোনো টিমই। কিল পয়েন্টের হিসাব দিয়ে প্রত্যেকটা টিমের কাছে মোটামুটি কিল থাকার কথা, বাট আর কিউরে কোনো কিলই লুফায়নি। কিন্তু এখন পর্যন্ত বিট যেই জায়গাতে রয়েছে সেইখানে অলরেডি লসরাও অবস্থান করছে। দেখা যাক তাদের মধ্যে এঙ্গেজমেন্ট হয় নাকি। HOL আর কিউ মালকে ধরাশায়ী করেছে স্টার্টিং এর ম্যাচেই, ফার্স্ট ম্যাচে আর কিউ ফার্স্ট টিম হিসেবে এলিমিনেটেড। যে টিমটাকে এত বেশি ভয় পাওয়া হচ্ছিল, আমি নিজেই ভয় পাচ্ছিলাম যে এই টিমটা হয়তো বা পয়েন্ট টেবিল উলটপালট করে দিবে, তাদেরকেই বাধ্য করা হয়েছে লবি ছাড়তে, তাও আবার 12 নম্বর টিম হিসেবে। এটা অসাধারণ এক কথায়। সত্যি দুর্দান্ত খেলেছে প্রতিপক্ষ আর কিউজ, যাদেরকে এই জায়গাটিতে রিঙ্কু ভাই আপনি এম করেছিলেন টপ পজিশনে, তারা কিন্তু প্রথম ম্যাচে ফল করলেন। বাট আই থিংক চেষ্টার কোনো কমতি ছিল না। প্রথম ম্যাচ হাতছাড়া হতেই পারে এই জায়গাটিতে লবিটার সাথে অ্যাডাপ্ট করার জন্য। তারা হয়তো বা এই জায়গাটাতে আর্লিতে এলিমিনেট হয়ে গেছে, বাট পরবর্তী ম্যাচে তারা বেশ ভালোভাবে কামব্যাক করবে। বাট আমরা যদি ক্লক টাওয়ারের দিকে একটু লক্ষ্য করি, আমরা দেখতে পাচ্ছি এই জায়গাটাতে এলওএস রয়েছে, স্ট্র হ্যাটসরা কিন্তু ক্লক টাওয়ারে একটা ছোট কম্পাউন্ড ধরে বসে রয়েছেন। ইয়াগোকে দেখতে পাচ্ছি এইম করছেন, নীল খানিকটা ড্যামেজ, এইচপি হারিয়েছেন, হাফ এগিয়ে আসছেন। এক্সট্রোভ তিনিও কিন্তু পজিশন নিয়ে রেখেছেন। এই জায়গাটাতে এক্সট্রোভ পাল্টা আক্রমণের জন্য এইম করবেন কিনা, একজন স্নাইপারই আরেকজন স্নাইপারকে কিন্তু লং রেঞ্জে উপকার করতে পারে। লেটস সি এক্সট্রোভ কি ভাবছেন। অন্যদিকে ভাইটালিটি থেকে কোজা ওয়েল ডিক্সকে সি ব্যাংককে আমরা কিন্তু দেখতে পাচ্ছি, তারাও ছোট্ট একটা কম্পাউন্ড ধরে বসে রয়েছেন। টোটাল গেমিং আইকিউ তারাও কিন্তু সব থেকে বেশি এলিমিনেশন পয়েন্টস নিয়ে একটা ফায়ার ব্যানার হোল্ড করছেন, এন্ড তারা কিন্তু ক্লক টাওয়ারে একটা কম্পাউন্ড ধরে রেখেছে। 4টি টিম অবস্থান করছেন, এলওএস একদম মিড পয়েন্টে রয়েছে, একটা ভালো পজিশন তাদের জন্য। টুইস্টেড মাইন্ড লায়নদের সাথে ফাইট করতেছে, হ্যাক্স এগিয়ে যাচ্ছে, ডাউন করা হয়েছে জুয়াকোকে, এন্ড ডিভাস ধীরে ধীরে এগোচ্ছেন শর্ট রেঞ্জ ব্যাটলের জন্য। একেবারে মানে অপোনেন্টকে একটা কুইক রাশ করে দেওয়ার মতো একটা সিনারিও ক্রিয়েট করা। প্লেয়ার নক হলে অপোনেন্টের অনেকটাই কিন্তু কুল ডাউন হয়ে যায়, কারণ প্লেয়ার থেকে বাঁচাতে হবে, প্লেয়ার ওখানে ব্যস্ত হয়ে যায়। তখনই আমার মনে হয় একটা নক ডাউন সব থেকে বেস্ট অপরচুনিটি রাশ করার জন্য। দেখতে পাচ্ছিলাম রোটেশন সাইড থেকে পিকের উপর দিয়ে যাওয়ার প্রচেষ্টা, ওইদিকে টিএস এর প্রত্যেকটা মেম্বার টার্গেট করে রেখেছে ওদের, বাট এই এস থেকে হয়তো বা কানেক্ট করা ইম্পসিবল শটগুলো বিধায় এখন আর ফাইটে এঙ্গেজ হচ্ছে না কোনো টিমই। বাট ফ্লুক্সের যে অবস্থান, যেরকম আমরা প্রিডিক্ট করেছিলাম জুনের সাইড ঘেসে ঘেসে রোটেশন নেওয়া, সেটা এখন স্পিডি বিদ্যমান। তাদের একটাই লক্ষ্য, সামহাও কোনোভাবেই হোক যাতে তারা মিস না করে যে টপ 3 পজিশনের মধ্যে এন্ট্রি নেওয়াটা, ও সেটাই এখনো তারা প্রচেষ্টা চালিয়ে যাচ্ছে। অলরেডি 5টা কিলো এই পর্যায়ে লুফে নিয়েছে এই টিম। হাইয়েস্ট টিম কিল টেকার টিম রাইট নাও টিম টিজি। লিওন 5টা কিল লুফে নিয়েছে, ফ্লুক্সও 5টা কিল লুফে নিয়েছে। দেখা যাক ম্যাচ কোন দিকে মন নেই। বাকি যে টিমগুলো জোনের বাইরে ছিল, লায়ন হোক সেটা টুইস্টেড হোক, তারাও জোনের ভিতরে এন্ট্রি নিচ্ছে। টিমার সাক্ষী দিয়ে এন্ট্রি নিচ্ছিল টিমগুলো, এবং সেখানে অন্য কোনো টিমের আনাগোনা নেই। বিধায় এখন আর ফাইটে এঙ্গেজ হওয়ার চান্স খুবই কম এই টিমগুলোর। HL মিডিলে পড়ে গিয়েছে, এলওএস এর প্রত্যেকটা মেম্বার তাদেরকে ঘিরে ধরতে পারে। দেখা যাক তারা কি নিচের দিকে এখন মুন নিবে নাকি এইখানে অবস্থান করছে। নুসরা যদি এলওএস এর মেম্বার আর নিচের দিকে একটু মুন নেই, দেন হচ্ছে বেটার হতো। বাট স্ট্রো হেডরা ওই জায়গাতে অবস্থান নিয়েছে, তারা জানে যে টিমগুলো নিচে আসলেও আসতে পারে, এবং HL যদি নিচে রয়েছে বাকি টিমগুলোর নজর ওই টিমগুলো পড়ার কথা। তো স্ট্রেটের জন্য একটা চান্স রয়েছে, কিন্তু যদি কোনো টিম এখানে ফাইটে এঙ্গেজ হয়, কয়েকটা কিল কিন্তু তাদের সাইডে যাবে। লেটস সি এলওএস তারা হোল্ড করছে এখন পর্যন্ত। তাহলে আসলে একদম আন্ডারগ্রাউন্ড যে প্যাসেজটা রয়েছে সেই জায়গাটিতেই কিন্তু রয়েছে, চুপ করে বসে থাকবেন তারা। ডুয়াল ডিপ্লয় করে হোল্ড করছেন পজিশন। 11টি স্কোয়াড বেঁচে রয়েছে, এবং ক্লক টাওয়ারেই কিন্তু আমরা দেখতে পাচ্ছি ম্যাক্সিমাম স্কোয়াড ধীরে ধীরে অগ্রসর হচ্ছে। যদি পরবর্তী সার্কেলের শিফটে প্রবাবলি ক্লক টাওয়ার সার্কেলের ভেতরে নাও থাকতে পারে, সেক্ষেত্রে কিন্তু এই টিমগুলো যখন মুভ করে স্টার্ট করবে, রোড করা স্টার্ট করবে, সেক্ষেত্রে কিন্তু সব থেকে বড় ফাইট বা ম্যাসিভ যে ম্যাসাকার সেটা আমরা দেখতে পাবো EWC গ্রুপ ডি এর ফার্স্ট ম্যাচে। অ্যাসেটিভেল তাদেরকে মুভ করতে হবে, তারা বেশ সুন্দর একটা জায়গা ধরেছিল একদম সার্কেলের এজ ঘেসে, বাট আনফর্চুনেটলি তারা এখানটাতে পরবর্তী সার্কেল পায়নি, সেই জন্য তাদেরকে এই মুহূর্তে ভিকেল নিয়ে রোটেট করতে হবে। সার্কেল যদি আমরা লক্ষ্য করি ফ্যাক্টরি থেকে, কিন্তু ফ্যাক্টরি তাদের সার্কেল রয়েছে, এবং টিম সিক্রেট তারা কিন্তু বেশ
অনেক সময় আগে ফ্যাক্টরি ওই আপার গ্রাউন্ড বা হাই গ্রাউন্ডটি ধরেছিলেন। বলা হয় যে টিম সিক্রেট পুরোপুরি প্লেসমেন্ট ধরে খেলার জন্য বেস্ট ডিসিশনটা নিয়েছে এবং এই ভালো জোন প্রেডিক্ট তারা করেছে, তার জন্য তারা বেশ বড় সড়ো একটা অ্যাডভান্টেজ পেতে চলেছে লাস্ট এন্ডিং ফাইটে। গেম কিংসকে দেখতে পাচ্ছিলাম স্নাইপার হাতের উপর দিকে ওঠার চেষ্টা বোধহয় করছে, যেখানে MIA এর 3জন প্লেয়ার রয়েছে। তাদের উপর গ্যানাডার বর্ষণ যদি হয় তাহলে বিপাকে পড়বে, উপরে ফ্লুক্সোরাও হয়তো বা এইদিকে মন নিতে চায় থার্ড পার্টি টিম হিসেবে। কিল অনেকগুলা লুকানো পসিবল যদি দুটো টিম নিচে এঙ্গেজ হয়ে যায়, এবং সেই সুযোগটাই খুঁজছে টিম লুকসো। লায়ন ওই পাশে দুজন মেম্বারকে হারিয়েছে, দুজনকে হারিয়ে ফেলেছে। হ্যাক্স এবং গেম কিংস স্টিল অ্যালাইভ। দেখা যাক এই দুজন আর কতক্ষণ সার্ভাইভ করতে পারে, যেহেতু এইটা সবচেয়ে হটস্পট। দুটো টিম নিচে নামার জন্য রেডি, বাট নামতে পারছে না, কোজ বাকি টিমগুলোর হাতে হয়তো বা ধরা খেলেও খেলতে পারে। লুকসো তারা কিন্তু অলরেডি রোড ক্রস স্টার্ট করেছে। টুইস্টেড মাইন্ডস তারাও ধীরে ধীরে সার্কেলের দিকে যেতে চায়, পেছন থেকে মিয়া ফর্ব তারা ড্যামেজেস ডিল করতে পারতো, বাট লায়ন তাদেরকে ধরে রেখেছেন। এক্সপেক্টকে আমরা দেখতে পাচ্ছি এই জায়গাটিতে তিনি জায়গা ক্রিয়েট করছে, সামনে প্লেয়ারগুলোকে রাশ করতে চায়। লুকসোর সাথে ফাইট হচ্ছে, টিম সিক্রেটে ড্যামেজেস ডিল করেছেন এখানটাতে। আর ব্যাক টু ব্যাক সাইড শটও কিন্তু অ্যাড করে যাচ্ছে। MT7 ফুলসিড M590 নিয়ে রেডি। বেশ কিছু ফ্ল্যাশ ফ্রিজ থ্রো করা হয়েছে। M7 ফুলসিড গ্রেনেড যাবে, অনেকটা ড্যামেজ সিকোকে নক করা হয়েছে। ব্যাক টু ব্যাক ড্যামেজ deal করে গিয়েছেন MT7 and that's 8. Zio and MT7 back to back elimination যুক্ত করবেন এখানটাতে। টিম সিক্রেট পুরোপুরি শাট ডাউন and Acid Duel তারাও কিন্তু ফাইট করছেন। ভাইকিংস তাদের ঠিকঠাক ফাইট রয়েছে, ড্যামেজেস ডিল করে যাচ্ছেন। মিয়া ফর্ব নিজেদের টিকিয়ে রেখেছেন। মিক্স এবং ক্যাপা এক্সলেটকে দেখতে পাচ্ছি তারা এইম করছেন লুকসোদের দিকে। জ্যাককে হারালো মাত্র টিম এসএডুএল এবং আয়োজন মেম্বার শুধুমাত্র অ্যালাইভ ট্রোল শুধু বেঁচে রয়েছে, এবং ট্রোলকে স্পট করা তেমন কোনো মুশকিল না, হয়তো বিপাকে পড়ে যাবে একটু সময় পরে। ফিটসকে দেখতে পাচ্ছিলাম অবস্থান ধরে বসে রয়েছে এই টিম। নজর এখন ট্রোলের উপরে, যদি এই প্লেয়ারটা সার্ভাইভ করতে পারে তাহলে একটু চান্স রয়েছে ফার্স্ট ম্যাচে পয়েন্টগুলো লুপে নেওয়ার, যেহেতু পয়েন্টের হিসেবে এলিমিনেশনের হিসেবে শুধুমাত্র একটা এলিমিনেশন অ্যাড করতে সম্মত হয়েছে এই টিম। উপরে অনেকগুলা টিম, মোটামুটি 3টা টিম রয়েছে, সাইডে একটা টিম তো দেখেছিলাম স্ট্রহেডদের, এবং সেই টিমকে বিদায় জানানো হয়েছে একটু আগে, যেটা আমরা ফাইটটা মিস করে ফেলেছি সামহাউ। বাট নেভার মাইন্ড, বাকি টিমগুলো এখনো জড়িয়ে রয়েছে ফাইটে। ট্রোল মাঝখান দিয়ে একটা কিল হয়তো লুপে নিয়েছিল, কনফার্ম করা হয়নি। এখন স্নাইপারের শট কানেক্ট করতে চাচ্ছে বুস্টের পেছন থেকে প্লেটের উপরে, বাট সেটা আর পসিবল হচ্ছে না। উপর থেকে গ্যানেটে হামলা করা হচ্ছে ওর উপর। আল আহলি কিভাবে এই জায়গাটিতে পুরোপুরি সুপার রাশ প্রোভাইড করেছেন। দল এখনো টিকে রয়েছেন একা এই প্লেয়ারটি। ফাইট চলছে লুকস তো দেখতে টুইস্টেড মাইন্ডসের বক্স M79 টস করতে চায় বুদ্দিন, যে পজিশন পরিবর্তন করছেন। এক্সপোজিকে টার্গেট করবেন, ড্যামেজ ডিল করবেন, নক হয়েছে বুদ্দিনের হাতে। এক্সপোজি পুরোপুরি ডাউন হয়ে গিয়েছে, বক্সকে কাউন্টার থেকে নক করা হয়েছে টুইস্টেড মাইন্ডস থেকে। তারপর এখানে নিজের এলিমিনেশন বুঝতে নিতে চেয়েছিলেন, বাট ইটি মোস্টলি লুকস নিজেদের গ্রাউন্ড কন্ট্রোল করেছেন। ডায়মন্ডকে উদ্দেশ্য করে ড্যামেজ ডিল করছে, লাভ শট ডিল করবেন এখানটাতে। এন্ড দ্যাটস ইট, বুদ্দিনের হাতে ডায়মন্ড গন। এন্ড MT7 ওই জায়গাটিতে বাকি প্লেয়ারদেরকেও করছেন পুরোপুরি কন্ট্রোল। দ্যাটস ইট, পুরোপুরি সিকিউর হবে তাদের এই ফাইট। বাট ইতিমধ্যে আমরা কিন্তু হারিয়ে ফেলেছি বাকি 8টি স্কোয়াড। ফাইনাল 4 স্কোয়াড এইখানটাতে রয়েছে টিজিদের এগেইনস্টে ফাইট করছেন। এখানটাতে অ্যাস্টেককে নক করেছেন LOS, রিকবি 247 এবং শেখ ক্যান্ডিকে নক হবে। ওটা 07 নক হয়ে যাবেন রিকবি। এই জায়গাটিতে পুরো ট্রিপল এলিমিনেশন চলেছেন। এন্ড ইয়াগোর একটি পুরোপুরি শাট ডাউন টিভি। ফাইনাল 3 স্কোয়াড ফাইট করছেন। আল আহলি বলছিলাম এই জায়গাতে নিউ গেমস গুলো শাইন করবেন। এন্ড দ্যাটস ইট, তারা করছেন এখানটাতে। লুকসোর মতো টিম দুটো প্লেয়ার হারিয়েছে, বুদ্দিন নক হয়ে পড়ে রয়েছেন। এন্ড আহলি থেকে সিমক্সকে দেখা যাচ্ছে তারা কিন্তু LOS থেকে উদ্দেশ্য করেও ড্যামেজ ডিল করতে গ্রেনেড আসছে এখানটাতে না, একটি বেঁচে গিয়েছে। তারা ডজ করেছে প্রত্যেকটা গেম গ্রেনেড, বাট নক হয়ে পড়ে থাকবেন। ইয়াগো তাদের কাজটা করেছেন। লুকসোর ব্যাক টু ব্যাক প্লেয়ারগুলোকে নক করছেন একে একে। সিমক্সের উদ্দেশ্য করে ড্যামেজ ডিল করে যাবেন ইয়াগো। বলছিলেন ভাইয়া স্নাইপার অ্যাথলেটরা শাইন করবেন, এন্ড সেটাই হয়েছে, করেছে তারা শাইন। বাট বক্সের M60 কিভাবে সাস্টেইন করবেন এই জায়গায় এগিয়ে যাচ্ছে রান 07 এন্ড বক্সকে পুরোপুরি শাট ডাউন করে এখানটাতে নিজেদের জন্য ফার্স্ট বুয়া সিকিউর করবেন LOS। আজকে দিনে ব্রাজিলের টিমসগুলোই যেন প্রথম বুয়া সিকিউর করে বারবার নিজেদের রিজনের সেই ডমিনেশনের পরিচয় দেখাচ্ছেন। What a performance from Team Loss! এই টিমটা স্টার্টিং থেকে একটু ধীর স্টার্ট করলেও
ফিনিশিংটা এত জটিল করেছে সেটা দেখার মতো ছিল। কিলের হিসাবে একটু পিছিয়ে থেকেছিল, মনে হচ্ছিল কিল পয়েন্ট আর ভুয়ার পয়েন্ট মিলিয়ে হয়তো বা 20 আপ করে একটু ইম্পসিবল, বাট রাইট নাও তারা 30-র ধারের কাছে চলে গিয়েছে। লাস্ট মুভমেন্টে এতগুলা কিল কুড়িয়েছে লস নুসরাত, যেগুলো দেখার মতো ছিল। দুইটা টিম ফাইট নিয়েছিল, সেখানে এন্ট্রি নিয়েছে, কিল লুফিয়েছে, ফুল টিমকে ওয়াইপ আউট করেছে এবং লাস্ট মুভমেন্টে যেই লেভেলের কন্ট্রোল ম্যাপের উপর তারা রেখেছিল বাকি টিমগুলো সেইখানে টোটালি ধরাশায়ী। ফ্লুক্সদের কথা বলো, তারা ভালো পজিশন মেনটেন করলেও লাস্টের দিকে এসে জুনের চাপে ওরা পড়ে গিয়েছে। এইচএলের অবস্থাও সেম ছিল, তারাও জুনের চাপ ফেস করেছে, বাট রোটেশন ওয়াইজ লসরা এমন পজিশন মেনটেন করেছিল ম্যাচ শেষে যেটা দেখার মতো এবং সেটা তাদেরকে অনেক বেশি বেনিফিট দিয়েছে ভুয়াটা নিতে। ওয়াও, সত্যি কথা বলতে আল আহলি এখানটাতে আমার মন জয় করে নিয়েছে, এন্ড অলসো লায়ন তারাও সত্যি ভালো খেলেছেন এই জায়গাটিতে। যেমনটা আমরা বলছিলাম যে ভাইয়া, যে আজকের দিনে আমরা যেই টিমসগুলোকে আসলে এইম করছি না বা যেই টিমগুলোর কথা আমরা এই জায়গাটাতে ভাবছি কম, তারাই শেষ মেশ সেরা পারফরমেন্সটুকু ড্রপ করবে। আর সত্যি বলতে আল আহলি ফ্লুক্সোকে যেভাবে ওখান থেকে নিয়ন্ত্রণ করেছিল, আমরা দেখতে পাচ্ছিলাম যে ফাইনাল 3 স্কোয়াড এখানটাতে এলওএস, আল আহলি এবং ফ্লুক্সোই ছিল, এবং ইয়াগোর এই স্নাইপিং শটগুলো প্রত্যেকটা শট এত বেশি পারফেক্টলি তিনি এইম করেছেন, এন্ড আল আহলিকে ববস পুরোপুরি শাট ডাউন যদিও ম্যাক্সিমাম ড্যামেজ এখানটাতে এলওএস প্লেয়ার অ্যাড করে রেখেছিল, এন্ড শেষমেশ ইয়াগোর প্রত্যেকটা শটস ইনাফ ছিল তাদেরকে পুরোপুরি কনফার্ম করার জন্য। ভাইয়া, এলওএস এন্ড ফ্লুক্সো এই দুটো টিমের মধ্যে যদি অ্যাকচুয়ালি ক্লিয়ার 4v4 ব্যাটল হতো আল আহলির জায়গায়, দেন কোন টিম আসলে এই জায়গাটাতে বুয়ার জন্য টপ কন্টেন্ডার হতো? যদি এইখানে আপার গ্রাউন্ডে অ্যাডভান্টেজটাকে আমরা হিসাব রাখি এবং যদি মনে রাখি যে সাইডে কোনো টিম নেই, তার মানে ওই স্পেসটা সবচেয়ে ইউটিলাইজ করতে পারতো টিম হচ্ছে গিয়ে ফ্লুক্সো। তারা যেহেতু আপার গ্রাউন্ড অ্যাডভান্টেজ নিচ্ছিল এবং সেইখান থেকে অনেক বেশি কিলো লুফাতে পারতো, বাট যেটা আমরা দেখছিলাম HOL এর সাথে ফ্লুক্সোদের ফাইট, ওই সময় হচ্ছে গিয়ে আই মিন থার্ড পার্টি টিম হিসেবে এন্ট্রি নিয়ে হচ্ছে গিয়ে ভুয়াটা কনফার্ম করা ইজি ছিল তাদের জন্য। বাট যেটা তুমি বললে 1v1 যদি ফাইট হয়, দেন হচ্ছে ফ্লুক্সোরা মোস্ট ফেভারিট হতে পারতো, বাট রিজাল্ট যা অ্যাজাম্পশন করে পসিবল, অ্যাকচুয়ালি হাতে কলমে কি হতো সেটা তো বলা মুশকিল। আমি ফ্লুক্সোদের সাইডে আমি থাকছি। বাট এলওএস সত্যি দারুণ খেলেছে, স্পেশালি ইয়াগো, তিনি প্রত্যেকটা শটস এত পারফেক্টলি অ্যাড করেছেন। বাট বস, আমার মনে হয় তিনি আজকে দিনে সবথেকে সুদূর প্রসারী সিদ্ধান্ত নিয়েছেন। আই মিন প্রত্যেকটা শটসে নক করছেন ইয়াগো প্লেয়ারদেরকে, এন্ড ওইখানটাতে ববস এলিমিনেশন গুলো তুলেছেন ব্যাক টু ব্যাক M60 ক্রাউচ পজিশনে থেকে চার্জ করে নিজের টিমের জন্য এলিমিনেশন সিকিউর করেছেন তিনি, এন্ড অলসো পজিশন পয়েন্ট। বাট আল আহলি তাদের জন্য তো খুব 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 ভালোবাসা, কারণ তারা এত সুন্দর পারফর্ম করেছে, মনে হচ্ছে না তাদের এটা ডেবিউ ম্যাচ বা তারা অ্যাজ আ নিউ টিম স্পোর্টস ওয়ার্ল্ড কাপে আজকের দিনে খেলছেন। খুবই গোছালো পারফরমেন্স, তারা হোমওয়ার্ক করে এসেছে, প্রত্যেকটা রোটেশন পারফেক্ট, অ্যান্ড অলসো কোন টিমকে কিভাবে কাউন্টার করতে হবে সেটাও তারা জানে। ফ্লুক্সের এগেইনস্টের ফাইটটাই আমরা যদি লক্ষ্য করি ভাইয়া, প্রত্যেকটা শটস অ্যান্ড কভার অ্যান্ড ফায়ার ডিফেন্সেসগুলো তারা যেভাবে অ্যাড করছিল এবং টিমের সিনার্জি যেভাবে মেইনটেইন করছিল, সত্যি কথা বলতে এলওএস এই জায়গাটিতে না থাকলে পুরো ফ্লুক্স শাট ডাউন হতো উইদিন আ সেকেন্ড। আমি সেটাই বলছি, ফ্লুক্স এলওএসরা হচ্ছে গিয়ে এমন টাইমে এন্ট্রি নিয়েছে না, ফ্লুক্সরাও এখানে চান্স পাচ্ছিল এইচএলদের সাথে প্রপার একটা ফাইট নিতে, না এইচএলরা প্রপার টাইম পাচ্ছিল যে ফ্লুক্সদের সাথে প্রপার একটা ফাইট নিতে। তারা হচ্ছে গিয়ে এমন একটা সিচুয়েশনে পড়ে গিয়েছিল যেখানে শুধুমাত্র সার্ভাইভ করার জন্য হচ্ছে তাদেরকে গ্লোয়াল ইউজ করা লেগেছে। নট এ সিঙ্গেল টাইম তারা গান ইউজ করে লসদের উপর টার্গেট করার চান্স পেয়েছে। কোনোবার একটা মুহূর্তের জন্য ওই সিনটা আমরা দেখিনি যে তারা হচ্ছে গিয়ে লসদের উপর চার্জ করছে। কোচ তারা এমন বিপাকে পড়েছে, গ্রেনেড হামলা বলো, গ্লোয়াল ভেঙে যাওয়া বলো, স্কাইলারের ইউজ বলো, সবগুলাই তাদেরকে মেন্টালি একটা ডিপ্রেশন জোনে ফেলে দিচ্ছিল। বাট নেভার মাইন্ড, ফার্স্ট ম্যাচ হিসেবে HL যে পারফরমেন্স দেখেছে সেটা দেখার মতো। ফ্লুক্সোদের তো মনেই হচ্ছিল যে তারা হয়তো বা এই ম্যাচে বের করে ফেলবে, বাট সামহাউ সেটা আর হয়নি। এলওএস পারফেক্ট টাইমে পারফেক্ট এন্ট্রি এবং লাস্টের মোমেন্টে একটা টিমকে ওয়াইপ আউট করে এখানে এন্ট্রি নেওয়া চারটিখানি কথা তো মোটেও না। দ্যাটস ওয়াই তারা ভুয়া নিয়েছে, কারণ ওইখানেই তো অলরেডি দেখতে পাচ্ছিলাম দুইটা টিম কিন্তু ক্লক টাওয়ারে অবস্থান করছিল, তাদের ফাইটটাকে হচ্ছে গিয়ে পুল অফ করেই কিন্তু এলওএস লাস্টে এদিকে অগ্রসর হয়েছে। তো বেস্ট ট্রাই হচ্ছে ভুয়াটা এনেছে ফার্স্ট ম্যাচে।
স্পেশালি এলওএস এর সাথে টিজি আইকিউ দের যে ফাইটটি ছিল, টোটাল গেমিং আইকিউ, সেই ফাইটটাতে কিন্তু একদম ক্লোজ কমব্যাট ফাইট ছিল ভাই। ওইখানটাতে সার্কেল শ্রিঙ্ক হচ্ছে এন্ড এলওএস তারা ফেস করছে টোটাল গেমিং আইকিউ দেরকে, যারা তাদের রিজিয়নের সেরা টিমস গুলোর একটি, এবং কি পারফেক্টলি ম্যানেজ করেছেন। এবং সেই জায়গাটিতেও কিন্তু আমরা দেখেছি ইয়াগো একদম শর্ট রেঞ্জে স্নাইপিং শটস গুলো কানেক্ট করছেন। এন্ড সত্যি বলতে এলওএস থেকে বারবার ইয়াগোর নাম এই জন্যই উঠে আসছে কারণ ইয়াগো স্নাইপার একটা পারফেক্ট ম্যাচ বের করেছে। আই মিন প্রত্যেকটা ফিডসে আমরা শুধু ইয়াগোর নামই দেখতে পাচ্ছি, পুরো কিল ফিড জুড়ে নক হোক, কনফার্ম করা হোক, প্রত্যেকটা জায়গায় ইয়াগো and Yago, just Yago. ইয়াগো তার স্কাইলারটা হচ্ছে গিয়ে সেই মোমেন্টাম ক্রিয়েট করে দিয়েছিল চার্জ করার জন্য। তার স্কাইলারটার বদলতে হচ্ছে গিয়ে বাকি উপরে থাকা দুটো টিমকে তারা হচ্ছে গিয়ে এত ইজিলি ওয়াইপের করতে সম্মত হয়েছে। সো অল ক্রেডিট গোজ টু ইয়াগো এই ম্যাচে ভুয়াটা কনফার্ম করার জন্য নিজের টিমের হয়ে। প্লাস আজকের দিনে যেটা আমরা দেখছি এখন স্টিল ফার্স্ট ম্যাচও দেখলাম স্নাইপার প্লেয়াররা যেই লেভেলের রুল প্লে করছে সেটা দেখার মতো। আর্লি মুভমেন্টে আমরা স্টোরেজের সাইড থেকে হয়তো আমি অ্যাটলিস্ট আশা করেছিলাম যে পারফরমেন্স আর একটু বেটার হবে, বাট যখন মিলের ফাইটগুলো মিল না, প্লান্টেশন প্লাস হচ্ছে বাম বিভার্সিটির উপরে যে ফাইটগুলো আমরা এনজয় করছিলাম ওই এরিয়াতে যখন ফাইট হচ্ছিল তখন হচ্ছে স্ট্রোকে আমি এলিমিনেট হতে দেখতে পাচ্ছিলাম উপরের কর্নারে যখন ফিডগুলা সহ ছিল। আমার মনে হচ্ছিল যে যেহেতু স্নাইপার লুজ এই ম্যাচটা বোধহয় একটু কঠিন হতে যাচ্ছে, এবং শেষ ম্যাচ দেখি যে স্ট্রহেড ইজ গন, বাট নেভার মাইন্ড ফার্স্ট ম্যাচ আমরা আরেকটু আশাবাদী হতেই পারি। ফ্লুক্সোতে দেখতে পাচ্ছি ফার্স্ট ম্যাচ শেষে টোটাল 27 পয়েন্ট লুফে নিয়েছে এবং u5r লস লুফে নিয়েছে 26 পয়েন্ট ভুয়া নেওয়া সত্ত্বেও, এবং টুইস্টেড মাইন্ডের ছিল থার্ড পয়েন্টে। বাকি টিম যেগুলোকে দেখতে পাচ্ছি লায়ন 5টা ইলিমিনেশন নিয়ে 5 পয়েন্ট নিয়ে ম্যাচ শেষ করেছে, এবং আমাদের স্ট্রহেড নুসরা 4 পয়েন্ট নিয়ে ম্যাচটা শেষ করেছে। ভালো, আমি বলবো যে ভালো একটা ম্যাচ বের করার চেষ্টা করেছেন তারা, বাট ক্লক টাওয়ারের মতো ওই জায়গাটিতে যেভাবে তারা ফেসে গিয়েছে। আমি বলছিলাম ভাইয়া যখন সার্কেলটা আসলে ক্লক টাওয়ারকে নিয়ে প্রথম বিল্ড হলো তখনই কিন্তু আমরা বলছিলাম যেখানে মানে 4 থেকে 5টা স্কোয়াড রয়েছে, তো সার্কেল যখন শ্রিঙ্ক হবে প্রত্যেকটা স্কোয়াড একসাথে কিন্তু রোটেট করা স্টার্ট করবে, এবং তখনই আসলে আমরা ম্যাসাকারটা দেখতে পাবো। সেই ম্যাসাকারে কিন্তু স্ট্র হ্যাটস পুরোপুরি এলিমিনেট হয়েছে, এবং সেখানটাতে কিন্তু ম্যাক্সিমাম স্কোয়াড এলিমিনেট হয়ে যায়। আপার গ্রাউন্ডের দিকে আই মিন পিকের বটম অ্যান্ড যেই আমরা সার্কেলটা যেখানে এন্ড হতে দেখেছে সেই সাইডটাতে কিন্তু খুবই কম প্লেয়ার্সই ছিল। টিম সিক্রেট ফ্লুক্সও তাদেরকেই ফাইট করতে দেখা গিয়েছিল সেই সার্কেল শ্রিঙ্কের পরে, বাট এই যে ক্লক টাওয়ারের ফাইট, পারফেক্ট নক অ্যান্ড ফ্লুক্সের সাথে আল আহলির এই ফাইটটাও খুবই অনবদ্য ছিল। রিপ্লেতেই আমরা দেখতে পাচ্ছি যে বারবার ড্যামেজেস ডিল করে যাচ্ছেন এলওএস এর প্লেয়াররা শর্ট রেঞ্জ কম্ব্যাটে। রিগবি 247 কি পারফেক্টলি এলিমিনেশন গুলো তুলেছেন, এন্ড ইয়াগোর শটস গুলো জাস্ট দেখেন ভাইয়া, ব্যাক টু ব্যাক গ্রেনেড থ্রো করা, M79 বক্সের গ্রেনেড, আল আহলি প্লেয়াররা গন পুরোপুরি শাট ডাউন, এন্ড সাথে এলওএস এর ড্যামেজেস গুলো তো ছিল। ফ্লুক্সো বুজিনকে নক করার চেষ্টা এবং নক করেছেন M7 কেও, ব্যাক টু ব্যাক পুরোপুরি প্রেশারাইজ করে রেখেছেন এলওএস। পারফেক্ট এন্ট্রিটা করে দেখিয়েছে এলওএস, যেটা তাদেরকে লিড করেছে বুইয়া অবধি। পারফেক্ট টাইমিং, পারফেক্ট ম্যাচ, এবং দিনের স্টার্টিং যেরকম সুন্দর হয়েছে, যদি বাকি ম্যাচগুলো এরকম হয় তাহলে লসের কনফিডেন্স অনেক বেশি বিল্ড আপ তো হবে, প্লাস পয়েন্ট টেবিলে তাদের অবস্থান অনেক বেশি শক্তপোক্ত হতে যাচ্ছে। এবং ওইদিকে টিম হচ্ছে গিয়ে আমি কেন যে বারবার নাম ভুলে যাই, এটা আমার বদ অভ্যাস, বাট নেভার মাইন্ড। ফ্লুক্সো যেই পয়েন্ট লুফাইতে 27 পয়েন্ট নিয়ে ম্যাচ শেষ করেছে বুয়া না থাকা সত্ত্বেও, সেকেন্ড ম্যাচে যদি পারফরমেন্স থাকে বুয়া না থাকার পরেও তারা কিন্তু টেবিল টপ করতে পারে দিন শেষে। আমরা জানি স্ট্রং অপোনেন্ট ফ্লুক্সো, এবং সেটাই কন্টিনিউ করে যাচ্ছে ফার্স্ট ম্যাচ থেকেই, এবং সেকেন্ড ম্যাচে যদি RRQরা কামব্যাক না করতে পারে তাহলে RRQদের জন্য তার বেশি বিপদ বাড়বে, বিকজ ফার্স্ট ম্যাচে উইথাউট এনি পয়েন্ট RRQরা কিন্তু গন্ধ হয়েছে। RRQর মতো dominating squad without any elimination points, তারা পুরোপুরি শাট ডাউন হওয়া। #12 এই ব্যাপারটা আবার মনে হচ্ছে যে রিকো ভাই আপনাকে সব থেকে বেশি আপসেট করেছে, কারণ আজকের দিনে আমরা দেখেছি যে রিকো ভাই কতটা আসলে আশাবাদী ছিল RRQকে নিয়ে। এন্ড একটা কোয়েশ্চেনের ওই জায়গাটাতে কিন্তু আপনি ফ্লুক্সোদের থেকে এগিয়ে রাখছিলেন RRQকে। গ্রুপ এর ম্যাচের পরে আমরা কেন আসলে RRQকে এগিয়ে রাখবো না, আমরা কিন্তু অলরেডি দেখেছি বিরাম ইউনাইটেড কি দারুণ খেলেছেন। সো অবভিয়াসলি RRQ এগিয়ে রাখার মতো টিম, এন্ড অলসো এখনো 5টি ম্যাচ বাকি রয়েছে। সো একটি ম্যাচ খারাপ গেল RRQ তেমনই টিম যারা বাকি 5 ম্যাচে নিজে থেকে গুছিয়ে নিতে পারবে।
Yes, আমি সেটাই বলতে চাচ্ছি। একটা ম্যাচ নিয়ে জাজ করা তো ইম্পসিবল প্রায়। বাকি ম্যাচগুলোতে দেখা যাক আর কিউরা কেমন কামব্যাক দেয় এবং যে ফাইটটা দেখেছি সেখানে কিন্তু বলাই লাগবে যে হেড টু হেড ফাইট হয়েছিল। এমন না যে আর কিউরা পিছন সাইড থেকে হচ্ছে কি ড্যামেজ খেয়ে এলিমিনেট হয়ে গিয়েছে, নট লাইক দ্যাট। তারা হেড টু হেড ফাইট করেছে, ফাইটটা লুজ করেছে। যেই টিমের সাথে লসেসের ফাইটটা হচ্ছিল তারা একটু দুর্বল ছিল ওই মুভমেন্টে, বাট সেই মুভমেন্টটাকে হচ্ছে কি মনে না রেখে যদি এখন নিজেদের টিমের জন্য মুভমেন্টাম ক্রিয়েট করে ট্রাই করে নতুন একটা, সেখানে রেজাল্ট আরো বেটার হবে এবং ওই টিম ওই রকম ক্যাপাবল। তারা এই ম্যাচে ভালো একটা পারফরমেন্স দিতে সমর্থ। দেখা যাক কপাল কোন দিকে মন নেই, হয়তোবা ক্ল্যাশনে দেখতে যাচ্ছি না নুসরাত কোনো টিমকে এইবার এটলিস্ট কোনো জায়গাতে ডাবল ল্যান্ডিং করতে আমরা দেখতে পাচ্ছি না। দেখা যাক ক্রস রোটেশনাল ফাইটে কে কার সাথে দেখা করে। দেখতে পাচ্ছি উইড মিল একটা ক্ল্যাশ পয়েন্ট এলওএস এর সাথে কিন্তু ড্রপ করেছে টুইস্টেড মাইন্ড, এন্ড অন্যদিকে আমরা দেখতে পাচ্ছি আল আহলি তারাও কিন্তু মিয়াকভদের সাথে ফাইটে জড়িত রয়েছেন। একটা প্লেয়ারকে নক করে ফেলেছেন, এলিমিনেশনে চলে আসবেন, বাকিদেরকে এই জায়গাতে চেস করার চেষ্টা করবেন। শিফোএক্স কে দেখতে পাচ্ছি তারা কিন্তু রিসোর্সেস গ্যাদার করাতে বেশি ফোকাস চলে আসবে রাইডার্স ক্লাবে এবং হান্ট করতে চাচ্ছেন মিয়াকভদের। ধীরে ধীরে রিমাইন্ড চেস করছেন, নিক্স কোথায় রয়েছেন, ক্যাপা X7 তিনিও কিন্তু পজিশন নিয়ে রয়েছেন। রিমাইন্ডকে স্পট করলে কিন্তু লং রেঞ্জের ড্যামেজটা তিনি ডিল করবেন। নিক্সকে দেখতে পাচ্ছি তিনি তার প্লেয়ার থেকে বাঁচিয়ে তো ফেলেছেন, এখন এই মুহূর্তে নিজে স্কেপের সে পথটা খুঁজে বের করার চেষ্টা করছেন। আমার মনে হয় মিয়াকভ এখানে ফাইট করতেই যাচ্ছে না, বাট রিমাইন্ড অলরেডি কিন্তু এগিয়ে এসেছেন। ক্যাপা X7 অনেকটা ড্যামেজ দিয়ে ফেলেছেন, অ্যান্ড টাইম টার্নের মধ্যে ঢুকে পড়ে ড্যামেজেসটি ডিল করলেন শিফোএক্স। সত্যি এই রাশটা খুব ভালো ছিল, মিয়াকভ টাইম অন করেছিলেন, শিল্ডের মধ্যে ছিল এবং আর্লিতে এক্সট্রা ড্যামেজেস নেওয়ার কারণে তিনি কিন্তু কোনোভাবে সার্ভাইভ করতে পারলেন। হয়তোবা গান পাওয়ার দিক দিয়ে একটু পিছিয়ে ছিল ওই জায়গাতে, নাহলে ওয়ান কমব্যাটে অ্যাডভান্টেজে থাকার পরেও নকডাউন হয়ে যাওয়া একটু হতাশাজনক। বাট নেভার মাইন্ড, টিম টিজি ম্যান পাওয়ার লুজ করেছে দুটা অলরেডি। মাফিয়া এবং আটজন প্লেয়ার লাইভ ছিল, শিঙ্কি তাকে লুফে নেওয়ার প্রচেষ্টা এবং লুফে নিয়েছে টিম টিএস। অঙ্গাম কিলটা লুফে নিয়েছে, টিএস এর সাইডে দেখতে পাচ্ছি 3টা কিল এড হয়ে গিয়েছে স্টার্টিং এই। ওইদিকে টুইস্টেড মাইন্ড ম্যান পাওয়ার লুজ করেছে অনেকগুলো, শুধুমাত্র একজনের লাইভ। টিম টিজিও এখানে সার্ভাইভিং অবস্থানে রয়েছে। লসদের সাথে আবারও কিউ হচ্ছে গিয়ে ফাইট এবং কিউরা এইখানে মেন পাওয়ার লুজ করেছিল আর্লি, বাট নিজেদেরকে রিভাইভ দিতে সমর্থ হয়েছে। কিউ প্রথম ম্যাচে অনলি 0 পয়েন্টস নিয়ে তারা শেষ করতে পেরেছিলেন। এই ম্যাচে তারা গুছিয়ে খেলতে চেয়ে রাজকে উদ্দেশ্য করে অলরেডি এলওএস এ বেশ কিছু ড্যামেজ ডিল করা শুরু হচ্ছে। রওয়ান নক করবেন একটি প্লেয়ারকে, বাট কাউন্টার অ্যাটাকে তাকেও নক করে ফেলা হয়েছে। সামনে থেকে রশ আসছে, রিভাইভ করছে নিজের প্লেয়ারকে। অ্যাসিডিওলের সাথে ফাইট চলছে, ফ্লুক্স তাই বুঝতে অনেকটা লো ড্যামেজ ডিল করে নক হয়েছেন তিনি। বোল্ট মেকারের ড্যামেজেস গুলো সাস্টেইন করা যাচ্ছে না। ববস মাথার উপরে রয়েছে বোল্ট মেকারের ড্যামেজ, বাট আগে কিল কনফার্মে ফোকাস ছিলেন তিনি। বানি ডাউন হয়ে পড়ে রয়েছেন, অ্যান্ড তাকে এগিয়ে গিয়ে ট্রল রিভাইভ করার চেষ্টা করবেন। MT7 সোলো অ্যাথলিট তিনি বেরিয়ে গিয়েছেন, যেটা তার দরকার নিজের টিমকে এইখানটাতে রিভাইভ করার জন্য তাকে বেঁচে থাকতেই হচ্ছে। ট্রল এই মুহূর্তে রয়েছে ড্যামেজ ডিলার হিসেবে, সর্বোচ্চ ড্যামেজ তিনি এখন পর্যন্ত অ্যাড করেছে। স্ট্র হ্যাটসের সাথে ফাইট চলছে, টুইস্টেড মাইন্ডসের এগিয়ে যাচ্ছেন, এক্সপোজিকে নক করা হয়েছে। আপার গ্রাউন্ডে রয়েছে দিভাস, অ্যান্ড নিচের দিকে যাবেন কিনা লেটস সি। হাতে রয়েছে M1917 এবং ডায়মন্ড, তার কাছেও কিন্তু কোনো রিসোর্সেস নেই। এই মুহূর্তে স্ট্র হ্যাটস চেস করে বেড়াচ্ছেন, কোথায় রয়েছেন তারা? টেরেসে রয়েছে এই মুহূর্তে একটা লঞ্চ প্যাড, তাদেরকে বাঁচাতে পারে। ওকে স্পট করছে ডায়মন্ডকে, এগিয়ে যাচ্ছে, শট নক করবেন প্লেয়ার থেকে। দিভাসকে উদ্দেশ্য করে হু ড্যামেজেস যাচ্ছে, ভিজন রয়েছে তার হাতে, এন্ড অলরেডি দিভাসকে নক করবেন হু, এন্ড এলিমিনেশন গুছিয়ে নিয়েছেন 3টে। বেশ ভালো স্টার্ট। স্ট্র হ্যাটস জাম্প, একা বেঁচে থাকবেন, বেরিয়ে যেতে চাচ্ছেন এই জায়গাটিতে, অ্যান্ড পারলে সীমানার বাইরে তারা চলে যেত। স্ট্র হ্যাটস এই মুহূর্তে ফেস করবে আর কিউদের। আভাই এগিয়ে আসছেন, হু টাইম টার্নার অন করে পিছিয়ে যেতে চায়। আর কিউ থেকে আভাই তাকে চেস করছেন, ম্যাক 10 হাতে রয়েছেন, ড্যামেজেস ডিল করছেন, অনেকটা ড্যামেজ নক করে ফেলবেন প্লেয়ার থেকে। হুকে কনফার্ম করার জন্য এবার কিন্তু গ্লোয়াল মেল্টারও থ্রো করে দিয়েছেন। স্ট্র হ্যাটস বেরিয়ে যাচ্ছেন এখানটাতে, কারণ আর কিউর এই থার্ড পার্টিটা তারা কোনোভাবেই নিতে চাচ্ছেন না, ফাইট করতে চাচ্ছেন না।
সারপ্রাইজ এন্ট্রি ছিল আর কিউর স্টোরিটা হয়তো একটু গুছিয়ে উঠেছিল একটু আগে ফাইটটাকে টুইস্টেড মাইন্ডের সাথে যে ফাইটটা হচ্ছিল 3টা কিল লুপে নিয়েছিল নিজেদেরকে একটু গুছানোর টাইমটাও তারা পায়নি সাডেন অ্যাটাক হয়ে গিয়েছে আর কিউ সাইড থেকেই এবং সেটাকে হয়তোবা কাজে লাগে আর কিউরে একটু প্রেশার ক্রিয়েট করতে সম্ভব হয়েছে ওই জায়গায় বাট নেভার মাইন্ড এখন স্টিল লাইভ স্টোর হেডে বাকি মেম্বাররা বিটসে দেখতে পাচ্ছিলাম একটা জোয়েলকে হারিয়েছে মাত্র মিয়া চার্জ করতে যাচ্ছে নিচে থেকে হয়তোবা এইখানে কিল নিতে না পারলেও প্রেশারে ফেলবে টিম বিটসদের এবং অবস্থান পরিবর্তন করতে বাধ্য করবে এবং অলরেডি তারা বাধ্য হয়েছে উপর দিকে তারা যেতে চাইবে টিভিটা আবার হয়তো নেক্সট গন্তব্য হতে পারে তাদের দেখা যাক কোন দিকে মন নেই ওইদিকে মিয়ার প্রত্যেকটা মেম্বার ফান ফেয়ারে রয়েছে বর্তমানে ফান ফেয়ার চমৎকার একটা এরিয়া তারা যদি এখানে একটু স্টে করে অনেকগুলো টিম কিন্তু এখানে এন্ট্রি নিবে বাট হু নোস তারা কি স্টে করবে নাকি না বাট স্টো হেডদের উপরে কিন্তু আর কিউ চোখ এখনো বিদ্যমান তারা এখনো চার্জ করছে নীলকে স্পট করে ফেলেছে অলমোস্ট আই গেস এন্ড সেটা হয়তো কিলে রূপান্তর করতে চায় ওরা ডাচকে নক করা হয়েছে এবং তাকে বাঁচিয়ে রাখার সর্বোচ্চ চেষ্টা আভয় করছে ট্রিটমেন্ট গান থেকে বারবার তাকে কিন্তু হিল করছিলেন যাতে তিনি এখানটাতে কনফার্ম না হয়ে যায় ডাচ বেঁচে গিয়েছেন এবং সুপার মেড কিটও ব্যবহার করতে দেখা যাবে স্ট্র হ্যাজ পিছিয়ে যাচ্ছেন টিভি টাওয়ার অভিমুখে যাত্রা শুরু করেছেন তারা বাট ভাইটালিটি তারা কিন্তু টিভি টাওয়ারের ঠিক আশেপাশে রয়েছে টিজিদেরকে আমরা দেখতে পাচ্ছি তারাও পজিশন নিয়ে রয়েছেন এই মুহূর্তে ব্লুম টাউনে ভাইটালিটিদের সাথে যদি টিজিতে একটা ফাইট হয় ব্যাপারটা মন্দ হবে না ক্রস রোটেশনাল এই ফাইট হতেই পারে মোস্ট অফ দ্য টাইম দেখাই যায় যে ভাইটালিটি যে পজিশনটাতে রয়েছে সেখানটাতে ব্লুম টাউনের দিকে অথবা টিভি টাওয়ারের দিকে রোটেট করে বাট এই মুহূর্তে ভাইটালিটি আর্কওয়ের দিকে রওনা হয়ে গিয়েছে টিভি টাওয়ারের স্ট্র হেডসটা পজিশন নিয়েছেন হু অনেকটা পিছিয়ে গিয়েছেন এবং আর কেউ তারা উল্টো ডিরেকশনে চলে গিয়েছেন তারা ডেল্টা আইলে চলে গিয়েছে যেখানে অলরেডি এলওএস এবং টুইস্টেড মাইন্ডরা ফাইট করছে অন্যদিকে টিম সিক্রেট অ্যান্ড লায়ন মুখোমুখি রয়েছে মোস্ট ড্যামেজ ডিলারদেরকে আমরা দেখতে পাচ্ছি ইয়াগো বুদ্দির অ্যান্ড MT7 যাদের কাছে রয়েছে 3000 প্লাস ড্যামেজেস অ্যান্ড ডেল্টা আইল এই মুহূর্তে সব থেকে বড় কেওএস এই মুহূর্তে তারা দেখতে পাচ্ছে ডেল্টা আইল আমরা চাই ডেল্টা আইলের ফাইট দেখার জন্য লেটস সি তারা কি ওইদিকে মন নেই নাকি ক্যামেরাটাকে হয়তো বা এনজয় করতে পারতাম ওই মুভমেন্টটা বাট নেভার মাইন্ড টিম ফ্লুক্সোতে দেখতে পাচ্ছি যে রোটেশন তারা দিয়ে থাকে সচরাচর সেই রোটেশনই দিচ্ছে জোন ঘেসে অনেক সময় জোনের বাইরে থেকে এই রকম রোটেশন তারা অনেক বেশি প্রিয় সেটাই দেখাচ্ছে এখন বাট লায়নের মুখোমুখি হতে যাচ্ছে টিম ফ্লুক্সো বুরসিন হয়তো বা আর্লি স্পট করতে পারার কথা জোকারকে বাকি মেম্বারদেরকে দেখা যাক এই ফাইটটা কিরকম মন নেই বাট বাকি 3টা মেম্বার কিন্তু জোনের বাইরে রয়েছে 2টা মেম্বার জোনের বাইরে রয়েছে বক্সকে দেখতে পাচ্ছিলাম জুনের ভেতরে টিম টিজি ভার্সেস স্ট্রহেড একটা ফাইট হতে পারে ব্লুমস্টাউনে এবং এই এরিয়াটা সবচেয়ে খতরনাক সবচেয়ে মারাত্মক কারণ এইখানে বোঝা মুশকিল যে কোন সাইড থেকে কোন টিম এন্ট্রি নিবে আর কিউদের মধ্যে একটা ফাইট দেখতে পাচ্ছিলাম লসদের সাথে সেই ফাইটটা আর্লি ম্যাচে ফার্স্ট ম্যাচে তারা লসদের সাথে হেরেছিল ক্লোজ টু কমব্যাটে সেটার প্রতিশোধ হয়তো বারংবার নিচ্ছে স্টার্টিংও তারা লসদের সাথে এঙ্গেজ হয়েছিল এখনো তারা এঙ্গেজ হয়েছে লসদের সাথে অন্যদিকে স্ট্র হ্যাটস তারা তাদের পজিশন বুঝে নিতে চাচ্ছে একটা স্ট্রং কম্পাউন্ড ধরে তারা ফাইট করতে চাইবেন টুইস্টেড মাইন্ড থেকে আমরা দেখতে পাচ্ছি জাম্প একা বেঁচে রয়েছে তার কাছে নেই কোনো টোকেন না আছে কোনো এলিমিনেশন 6টি মেডকিট অ্যান্ড রিসোর্সেস সেটিও কিন্তু এই মুহূর্তে ইনাফ না একটা টিমের সাথে ফাইট করার জন্য লায়ন অ্যান্ড ফ্লুক্সো মুখোমুখি হ্যাক্সকে খুঁজে বেড়াচ্ছে MT7 কোথায় রয়েছে হ্যাক্স জিওকে দেখতে পাচ্ছে ভেন্ডিং মেশিন থেকে তিনি তার রিসোর্সেসগুলো গ্যাদার করে নিচ্ছে যা তার প্রয়োজন হাইড আউটে রয়েছেন হ্যাক্স এবং তাকেই কিন্তু খুঁজে বের করার সর্বোচ্চ চেষ্টাটুকু চালিয়ে যাচ্ছে ফ্লুক্সো ওকে উইকেল নিয়ে বেরিয়ে যাবেন না দেখতে পাচ্ছি স্লাইড রেলের ব্যবহার করছেন কেউ একজন ভাইটালিটি এই মুহূর্তে গেট কিপ করবেন আল আহলিদেরকে ধীরে ধীরে এগোতে চায় কোজা তিনি কিন্তু রয়েছেন একদম পজিশন নিয়ে টিজিদের দেখেও তাদের কিন্তু এই মুহূর্তে রয়েছে নজর ডিস্কে দেখতে পাচ্ছি M249 মেশিন গান চার্জ করার আগে মাফিয়া AC-80 থেকে হেডশট বসিয়ে দিয়েছেন ডিস্কে ভাইটালিটি নিশ্চয়ই সারপ্রাইজ হয়েছে এখানটাতে আনুসাদ বলছিলাম এই এরিয়াটা এতটা জটিল লেভেলের ডিজাইন করা বলা মুশকিল যে কোন টিম কোন সাইড থেকে কাকে কোন টাইমে পিক করছে এবং তারা যদি নিজেকে সেফও করতে চায় এত বেশি জানালা এত বেশি
ওপেন এরিয়া রয়েছে প্রত্যেকটা বিল্ডিং এ, কোন সাইডটাকে কভার করবে তারা কোন মুভমেন্টে, সেটাও হচ্ছে নির্ধারণ করা খুবই কঠিন হয়ে পড়ে। স্টোহেডে দেখতে পাচ্ছিলাম একটু নিচের দিকে অবস্থান করতে, সেখান থেকে পারফেক্টলি উপরে প্রত্যেকটা লোকেশনে চোখ রাখা পসিবল, বাট পিছন সাইড থেকে যদি কোনো টিম আসে সেই ক্ষেত্রে একটু বিপাকে পড়লেও পড়ে যেতে পারে, কারণ লায়ন এবং ফুলসোদেরকে দেখতে পাচ্ছিলাম ওই সাইড থেকেই তারা হয়তো বা এই দিকে রোটেশন নিলেও নিতে পারে। টিম ভাইটালিটি কোনো কিল নেইনি এখন পর্যন্ত, একটা কিল রয়েছে এই টিমের ডিক্স, সেই কিলটা লুফে নিয়েছিল AHL এর মেম্বারদেরকে স্পটও করেছে, বোধ হয় কিল নেওয়া মুশকিল, কারণ এইখান থেকে তারাও হচ্ছে গিয়ে মাথা বের করে শুটগুলো কানেক্ট করতে পারছে না। যদি একটু ম্যাপের দিকে চোখ বলো, এই বাটা টিম এখন স্টিল অ্যালাইভ এবং 48 জন প্লেয়ার অ্যালাইভ, ম্যাপের 10 মিনিটে গড়িয়েছে প্রায় এবং এই মুহূর্তে প্রত্যেকটা টিমের প্রত্যেকটা মেম্বার অ্যালাইভ, শুধুমাত্র টুইস্টের সাইড থেকে একজন প্লেয়ার মিসিং। হোয়াট এ পারফরমেন্স করছে প্রত্যেকটা টিম নুসরাত। LOS সব থেকে বড় রোটেশন মেনটেন করে তারা আসছে। আরবান পেটার ব্যবহার হয়েছে, TS টিম সিক্রেট LOS দেরকে এই জায়গাটিতে গেট কিপ করলেও করতে পারে। LOS দেরকে দেখে এই জায়গাটিতে রোটেট করতে হবে। টুইস্টেড মাইন্ডস তারাও কিন্তু বেশ চড়াই উঁচাই পার করে নিজের প্লেয়ার থেকে রিভাইভ তো করতে পেরেছেন, বাট তারা সার্কেল পর্যন্ত যেতে পারবে তো? ফ্লুক্সও তারা কিন্তু সার্কেলের বাইরে রয়েছে। এই ম্যাপটিতে বা এই গ্রুপে আমরা লেট রোটেশন বেশি দেখতে পাচ্ছি, যেটা অলরেডি রিঙ্কু ভাই আপনি একদম আর্লি একদম গেমের শুরুতেই বলেছিলেন যে আমরা লেট রোটেশন দেখতে পাবো ফ্লুক্সদের তরফ থেকে, এলওএসদের তরফ থেকে, এবং সেটা দেখছি। আর কেউ ফাইট করছে মিয়া কর্পদের সাথে, নিক্স এন্ড তার বাকি প্লেয়ারদেরকে পুরোপুরি শাট ডাউন করেছে। আর কেউ প্লেয়াররা মিয়া কর্প পুরোপুরি এলিমিনেটেড হয়ে গিয়েছে। #12 এন্ড 11টি স্কোয়াড বেঁচে রয়েছে 10 মিনিটের মাথায়। এখন পর্যন্ত আমরা 43 প্লেয়ার্স দেখতে পাচ্ছি। টুইস্টেড তারা কি কামব্যাকটা এই জায়গাটাতে করলেন, বাট আল আহলিদের সাথে ফাইট চলছে। আর কেউদের বেশ কিছু গ্রেনেড টস হচ্ছে এখানটাতে, A124 ব্যবহার হয়েছে আভাইয়ের উপরে, তার অ্যাক্টিভ স্কিল এই জায়গাটাতে পুরোপুরি লকড হয়ে রয়েছে। সামনের দিকে প্লেয়ার রাশ করে দিয়ে সিবক্স নক করেছে একটি প্লেয়ারকে, আর একটি প্লেয়ারকে রাশ করার জন্য এগিয়ে যাচ্ছেন, বুলেটসগুলোকে থ্রো করছেন খুবই দ্রুততার সাথে, ব্যাক টু ব্যাক শটগুলোকে কারেক্ট করেই যাচ্ছেন এখানটাতে। Mal77 অল অ্যালোন বেরিয়ে যেতে চায়, টিভি টাওয়ারের দিকে যাবে, তার কাছে 22 টোকেন রয়েছে, চেষ্টা কোনো কমতি থাকবে না পুরোপুরি স্কোয়াডটাকে আবারও রিভাইভ করে ফিরিয়ে আনতে। বাট এই দিকে টুইস্টেড মাইন্ড তারা থার্ড পার্টি করতে চায় আল আহলিদের সাথে। ওয়াও, এই ফাইটটা বেশ ইন্টারেস্টিং। টুইস্টেড মাইনা চাইলে এখানে অনেকগুলো কিল লুফে নিতে পারে, যেহেতু তাদের কাছে কোনো কিলই নেই। নুসরাত এই জায়গায় গ্যানেডের হামলা করা উত্তম একটা পন্থা হতে পারে, তাদেরকে অনেক বেশি ড্যামেজ দিয়ে দেয়। বাট AHL যেদিকে মন নিচ্ছে অলরেডি, সেখানে আরো কয়েকটা টিম তাদের অপেক্ষায় রয়েছে, বিশেষ করে টিম ভাইটালিটি। খুবই ইজি পিক হবে তাদের জন্য এই কিলগুলো বের করা। টিম আর কিউদেরকে দেখতে পাচ্ছি তারা রিভাইভ তো পেয়েছে, বাট ল্যান্ড করেছে কোন জায়গায়? এই মোমেন্টে এমন একটা প্লেসে ল্যান্ড করা সবচেয়ে বুকামিও হতো, বাট নেভার মাইন্ড, মাল হয়তো বা হ্যান্ডেল করে ফেলেছে সিচুয়েশনটা। উপর থেকে স্নাইপারের হামলায় একদম ব্যস্ত রেখেছে টুইস্টদের প্রত্যেকটা মেম্বারকে, বাট অফ হয় গ্যানাডার হামলা হয়তো বা ল্যান্ড মাইন ধাক্কা দিয়েছে প্রত্যেকটা প্লেয়ারকে, দুজনকে হারালো। আর কিউ মাল শুধুমাত্র হয়তো স্টিল অ্যালাইভ, এখন যে রিস্কটাও নিয়েছিল কাজে আসেনি বলতে গেলে। দেখা যাক এই মুহূর্তে টুইস্টেড মাইন্ডস তারা ফিরে এসেছে একদম ওয়াইপড আউট হতে হতে, তারাই এই ম্যাচের সব থেকে স্ট্রং হোল্ড রাখে কিনা। টিম সিক্রেট তারা কিন্তু রয়েছেন, Mal77 আবারও একা প্লেয়ারদেরকে বাঁচিয়েছিলেন, বাট রিসোর্সেসের ঘাটতি অ্যান্ড এরকম ছোট্ট একটা সার্কেলে রিভাইভ দেওয়ার পরে খুব স্বাভাবিকভাবে প্রত্যেকটা প্লেয়ার আকাশের দিকেই নজর রাখে এবং পুরোপুরি শাট ডাউন করেছে। আর কিউকে এলিমিনেট হয়ে গিয়েছে Mal77, বাট হ্যাটস অফ টু Mal77, সত্যি অনবদ্য পারফরমেন্স এবং হার না মানার একটা অনবদ্য দৃষ্টান্ত তিনি রেখে গিয়েছেন। TS 11টি এলিমিনেশন অ্যান্ড সুন্দর একটা পজিশন ধরার চেষ্টায় তিনি কিন্তু রয়েছেন। ফ্লুক্সদের সাথে ফাইট হচ্ছে, স্ট্র হ্যাটসে শক পজিশন নিয়ে রয়েছেন, M590 নিয়ে হাতে বুজিন অ্যাটাক করতে চায়। হিলিং ইউভি অলরেডি ডিপ্লয় করেছে এই জায়গাটিতে, খুব পারফেক্ট একটা নক বের করেছে এই জায়গাতে। ট্রল দূর থেকে স্ট্রবের এলিমিনেশন, আর অন্যদিকে ফ্লুক্সও এই জায়গাতে রশ করতে চায়। স্ট্র হ্যাটস ফেসে গিয়েছে খুব বাজেভাবে, ফ্লুক্সও এন্ট্রি নিয়েছে, বেলিয়ান ড্যাশের ব্যবহার হয়েছে, টাইম জোনের মধ্যে ঢুকে পড়ে ড্যামেজ ডিল করছেন। স্ট্র হ্যাটসকে উদ্দেশ্য করে পুরোপুরি শাট ডাউন করবে স্ট্র হ্যাটসকে এই জায়গাটিতে, এন্ড দূর থেকে এসে টিউএল এন্ড ফ্রন্ট লাইনে ফ্লুক্সও। স্ট্র হ্যাটস চেষ্টা তো করেছিলেন সর্বোচ্চ, বাট স্টিল তারা সার্ভাইভ করতে পারেনি। বাট অ্যামেজিং গেম প্লে বাই স্ট্র হ্যাটস, অ্যাট লিস্ট তারা এইরকম একটা লবিতে এইরকম ফাইনাল সার্কেল অবধি নিজেদেরকে টিকে রাখার সর্বোচ্চ চেষ্টা বা এইম রেখেছিলেন। মনে হচ্ছিল যে ফ্লুক্সরা ওই দিকে মন নেবে যেখানে স্টোহেডরা রয়েছে, সেজন্য বলছিলাম যে যদি ফ্লুক্সরা আসে তখন স্টোহেডরা কি করবে, একটু আর্লি তাদেরকে স্পট করা দরকার ছিল এবং সেইখানে বিল্ডিং এ পৌঁছানোর আগেই অনেক ড্যামেজ দিয়ে দেওয়ার দরকার ছিল স্টোহেডদের, বাট সেইটা করতে
একদমই তারা সফল হয়নি এবং এমন জায়গাতে ফেসে গিয়েছে একটা বিল্ডিং এ অনেকক্ষণ ধরে তারা এখানে স্টে করছিল এবং তাদের হাতে অবশ্যই জড়তা কাজ করার কথা এবং ইনস্ট্যান্টলি কোনো একটা রিয়াকশন যেটা হচ্ছে তাদেরকে সার্ভাইভ করতে সমর্থ হবে সেটা দেওয়া পসিবল হয়নি। আর মনে হয় একটু আর্লি এই জায়গাটা স্কিপ করার দরকার ছিল, নয়তো বা চুপটা রাখার দরকার ছিল কোন টিম কোন দিকে মন নিচ্ছে। বা টিম টিএস একজন মেম্বারকে হারিয়েছে, এসএ টিউএল এর উপর চার্জ করছে, কিল লুফে নিচ্ছে, 12টা কিল ছিল তাদের হাতে, হঙ্গাম মেশিন গান দিয়েছে কিলগুলো লুফাচ্ছে এই জায়গায় দেখার মতো। ওইদিকে টুইস্টেড মাইন্ডরাও কিন্তু একই স্পটে রয়েছে অনেকক্ষণ ধরেই এবং এই দুটো টিমের মধ্যে ফাইট স্টিল চলমান। অ্যাসেটিভেল এলিমিনেট হয়ে গিয়েছে, ববস নক করেছে টিজে ওটাকে অ্যান্ড ড্রাগন প্রিন্স থেকে অ্যাস্টেগা গন। ট্রবল অ্যাটাকে টিকে থাকতে পারেনি টিজি, ভাইটালিটি ফাইট করছেন অলরেডি, সিভিং এবং ডিক্স গন, জোয়েল অ্যান্ড কোজা বেঁচে রয়েছেন। বেশ কিছু গ্রেনেড অ্যাটাক করা হচ্ছে প্রত্যেককে উদ্দেশ্য করে। ওকে পারফেক্ট নক বের করছে কোজা, এবার এন্ট্রি নেবেন শর্ট রেঞ্জে, এগিয়ে যাচ্ছে জোনের বাইরে থেকে, বেশ ভালো আরো একটি নক বের করছেন কোজা। গ্রেনেড অ্যাটাক দেন ড্রাগনুব লং রেঞ্জও এলিমিনেশন তুলছেন। জোয়েল রয়েছে তার সাথে, জুয়াকোকে আবার নক করেছে টিএস থেকে। ওয়াং এম বারবার করে ড্যামেজ স্টিল করে যাচ্ছে লায়নদেরকে, আপার গ্রাউন্ড অ্যাডভান্টেজ তারা তুলছেন। তাদের কাছে রয়েছে M60 এর মতো গান, মেশিন গান। লাস্ট সার্কাল শো ডাউনে কতটা ডেডলি হতে পারে তেমনটাই দেখাচ্ছে টিএস, বাট আল আহলি তারা আবারও টিকে রয়েছেন। ফাইনাল 5 স্কোয়াড এন্ড তাদেরকে রাশ করতে যাচ্ছে ফ্লুক্সো, দূর থেকে লায়নদের উপরে নজর রাখছে টিম সিক্রেট। একাধিক ফাইট একসাথে অনগোয়িং, জুম ইন জুম আউট করতে দেখা যাচ্ছে ওয়াং এম কে। জুকারকে স্পট করা মাত্র ড্যামেজ ডিল করে যাচ্ছে, কন্টিনিউয়াস ম্যাগাজিন ফায়ার করছে ওয়াং এম। শর্ট রেঞ্জে আল আহলির এগেইনস্টে ফাইটটা চলছে, বস নক হয়ে গিয়েছেন আল আহলি, ড্যামেজ ডিল করছেন, বাট লায়ন থেকে গেন্স কিং এন্ড জোকার বাকি কাজটা করেছে একটা M79। কতটা ডেডলি হতে পারে লায়ন করে দেখিয়েছে সেই M79 টস করে ফ্লুক্সো আল আহলির মতো স্কোয়াডকে পুরোপুরি এলিমিনেট করে। স্টিল 3 টিম বিদ্যমান রয়েছে, প্রত্যেকটা টিমের কাছে ম্যান পাওয়ার ফুল, শুধুমাত্র একটা টিমের কাছে একটাই ম্যান পাওয়ার রয়েছে। বাট টিম লায়ন টিএস এর সাইড থেকে হামলা হয়েছিল তাদের উপর, টুইস্টেড মাইন্ডও সেখানে এন্ট্রি নিয়েছে, দুটো টিমের সাথেই ফাইট এঙ্গেজ হয়ে গিয়েছিল সামহাও এবং নিজেদেরকে প্রায় সার্ভাইভ করাতে করতে এলিমিনেট হয়ে গিয়েছে টিমটা। টিম টিএস এবং টিম টুইস্টেড স্টিল অ্যালাইভ, দুটো টিমের মধ্যে ফাইট ম্যান পাওয়ারের সাইড দিয়ে একটু পিছিয়ে রয়েছে টুইস্টেড মাইন্ডরা, বাট নেভার মাইন্ড এই টুইস্টেড টিমের উপরে আসা বসত করা যায়। প্লাস টিএস 4টা মেম্বার তাদের হাতে, হাঙ্গাম 4টা কিল উপরে নিয়েছে, PLS1 4টা কিল, চিকু এবং নিহানের কম্বিনেশন আমরা জানি চমৎকার লেভেলের প্লেয়ার ওরা। যদি এই দুটো প্লেয়ার অগ্রভাগে থাকে তাহলে PLS1 এবং হংগাম এই দুজন চমৎকার লেভেলের সাপোর্ট দিতে সমর্থ হবে আই মিন। এবং বিয়াসকে হয়তো চার্জ করতে চাই নিহান এবং চিকু রেঞ্জার জন্য ইউজ করা হচ্ছে, চার্জ করতে চাইবে টিকিউ এবং কানেক্ট হয়তো হয়ে গেছে অলমোস্ট। ফার্স্ট নকডাউন বের হয়ে গিয়েছে, দুজন শুধুমাত্র প্লেয়ার অ্যালাইভ এন্ড হিয়ার উই গো। আই মিন লাস্ট প্লেয়ারকে খুঁজতে চাচ্ছে টিম টিএস and last player is gone. Finally একটা ভুইয়া আসছে টিম টিএস এর সাইডে এবং 19টা কিলের ভুইয়া ছিল এটা। টিম সিক্রেট এই টিমটা সত্যি কথা বলতে তারা একদম বটম থেকে নিজেদেরকে বারবার প্রুভ করছে এবং এই ইয়ার তাদের জন্য। অ্যান্ড লুক অ্যাট হার, কি দারুণভাবে চিয়ার করছে টিম সিক্রেটদের জন্য। অ্যান্ড তিনি এই জায়গাটিতে অনেক বেশি হ্যাপি অ্যান্ড ওয়াও ওয়াও। প্রবাবলি প্লেয়ার্সদের সাথে এসেছেন তিনি হয়তোবা। এন্ড আই থিঙ্ক যে জিনিসটা অনুসার তুমি মেনশন করছিলে যে যেই টিমগুলোকে হচ্ছে কি আমরা নজরে রাখছি না সেই টিমগুলো আজকে বেস্ট পারফরমেন্স করবে এবং সেটাই হলো দুটো ম্যাচে পরপর। টিম টিএস এই ম্যাচে ভুইয়া, গেল ম্যাচে লোসের সাইড থেকে ভুইয়া এবং কি লেভেলের কিল দিয়ে ভুইয়া করেছে সেটা দেখার মতো ছিল। এবং নেক্সট রাউন্ডে হয়তো নতুন একটা টিমের এন্ট্রি সেখানে হবে যেগুলো আমরা আশাই করিনি। সত্যি কথা বলতে এই ম্যাচটিতে রিকু ভাই আমি একটা টিমকে একটা অনারেবল মেনশন দিতে যাবো, সেটা টুইস্টেড গেম। আই মিন তারা এত অনবদ্য অলমোস্ট ওয়াইপ আউট হতে হতে এই টিমটা যেভাবে নিজের পুরো গোটা রোস্টারকে বাঁচিয়ে টপ 2 মেক করেছে, এই এই জিনিসটাই সব থেকে অনবদ্য। মানে কিভাবে পারলো তারা এরকম একটা লবিতে নিজে থেকে বাঁচিয়ে গুছিয়ে আনতে। Amazing, amazing. Hats off to Twisted Gaming. And also, আমরা জানি টিম সিক্রেট তারা অলরেডি সাউথ ইস্ট এশিয়া ফ্রি ফায়ার ওয়ার্ল্ড সিরিজ সাউথ ইস্ট এশিয়ার চ্যাম্পিয়ন হয়ে তারা কোয়ালিফাই করেছেন অ্যান্ড তাদের প্রিভিয়াস নেম ওয়াজ WAG সিক্রেট। সো টিম সিক্রেট সত্যি বেশ দারুণ পারফর্ম করেছেন, হোল্ড করেছেন একদম ওপেন গ্রাউন্ড থেকেই তারা কিন্তু এই বুয়াটা পর্যন্ত এসেছে। তারা প্রত্যেকটা সিনারিও খুব সুন্দরভাবে মেনটেন করেছে। কংগ্রেচুলেশন টিম
চমৎকার লেভেলের পারফরমেন্স ছিল একটু আগের ম্যাচটা। এন্ড ফ্লুক্সোদের সাইড থেকে হালকা একটা যেই ধাক্কাটা টিম স্ট্রহেড খেয়েছে সেটা লিটারালি আমার হচ্ছে বিশ্বাস হচ্ছে না, কারণ টিম স্ট্রহেড ওই জায়গাতে অনেকক্ষণ ধরে ছিল এবং যে জায়গাতে অবস্থান করেছে চারপাশে নজর রাখা ইম্পসিবল একটা বিল্ডিং এর ভেতর থেকে, যেখানে শুধুমাত্র জানালা এবং দরজাই তোমার চারপাশে নজর রাখার জন্য হচ্ছে গিয়ে রয়েছে ওই জায়গায়। সেখান থেকে ফুল ম্যাপকে কিভাবে নজরদারি করা পসিবল আই হ্যাভ নো আইডিয়া। ওই সাইড থেকে কিন্তু টিম টিএস এবং টুইস্টেড মাইনা অনেক বেশি বেনিফিট পেয়েছে, কজ তারা ওপেন গ্রাউন্ড ছিল প্লাস অবস্টাকল ছিল, তারা চাইলেই চারপাশের চুকটা বোলাতে পারতো, কোন টিম কোন দিক দিয়ে এন্ট্রি নিচ্ছে সেটার উপর নজরদারি করতে পারতো এবং সেই অ্যাডভান্টেজটা ছিল না স্ট্র হেডের। এবং আর্লি ফার্স্ট ম্যাচে আমরা দেখেছিলাম ক্লক টাওয়ারে একটা বিল্ডিং এ স্টে করা জোনের 5-6 মিনিটের পরে এবং সেইখানে প্রায় আরো 4-5 মিনিট অতিবাহিত করা টিমের ফ্লো কিন্তু নষ্ট করে ফেলে আমার মতে। সো সেখানে কনস্ট্যান্ট রোটেশন কিন্তু অনেক বেশি কাজের, লাইক টিম ফ্লুক্সও তারা অলওয়েজ হচ্ছে কিল আসুক বা না আসুক নিজেদেরকে কোন জায়গায় সেফ রেখে রোটেশন করা পসিবল সেটা থেকে নজর রাখে ওরা, এবং দ্যাটস ওয়াই তারা টপ অ্যাটলিস্ট 4 পর্যন্ত যাওয়ার একটা ক্যাপাবিলিটি রাখে প্রত্যেকটা ম্যাচে, এবং সেইটাই দরকার ছিল স্ট্র হেডদের সাইডে। যদি সেটা হতো তাহলে হয়তো বা আরেকটা বেটার রিজাল্ট বা কিলের দিক দিয়ে একটা অ্যাডভান্টেজ আমরা দেখতাম স্ট্র হেডদের। বাট স্টার্টিং এর কয়েকটা ফাইটের পরেই তারা হচ্ছে গিয়ে ব্লুম টাউনে একটা বিল্ডিং এ স্টে করেছিল এবং সেটা হয়তো বা আমার মনে হয় যে একটু নেগেটিভ সাইডে ফেলে দিতেছে টিম স্ট্র হেডকে। আর ভাই আমরা এই মুহূর্তে একটা ইন্টারভিউতে চলে যাব, দেখা যাক দলগুলোর কিছু থটস আমরা শুনে আসি। My friend Barney, he's the man, guys. And we are here with Iago, the sniper for Team Lowe's, maybe our Lowe's, right, Barney? That's right. Let's do this. Carol's gonna kick things off and ask us some very interesting questions. It's gonna be good. Of course. Okay, Iago. So recent form hasn't been great. So how good does it feel to kick off at AWC with a Buia? Ok, a primeira partida, a gente sabe que vocês não performaram tão bem quanto vocês gostariam nos últimos jogos, nas últimas partidas, apesar da final do Free Fire ter sido muito boa para vocês, né? Mas ainda assim não conseguiram levar o título. Como é que é para vocês chegarem aqui e já começarem com um Buia aqui no AWC? É muito bom. Sorry. É muito bom, é claro que todo mundo fica muito ansioso para jogar, então é muito importante a gente chegar com um buia já, que já tira aquele peso, tira aquela ansiedade toda, e a gente consegue jogar bem melhor e ficar mais de boa, tirar a ansiedade do corpo. Okay, so for sure, start with a Buia, give us such a feeling of relax, and we can get more secure about our game, and we have also a good chemistry all together. So we start with a Buia at AWC, for sure, it's the best thing that we could have done today. I mean, the synergy looks great, Iago. You guys look like performing really well. Let's stay on map 1, okay, because I want to talk about the final moments. You guys went up against Fluxo in that final showdown against your regional rivals. How did it feel after that map, realizing that you went up against them and you beat them? That must have been a nice confidence boost. Basicamente, vocês chegaram no endgame junto com o Fluxo, então nós gostaríamos de saber qual que é o sentimento de chegar no endgame contra um time brasileiro também, e ainda sendo o Fluxo, que é um dos seus maiores rivais na Liga Brasileira, né? Então, qual que é o sentimento de conseguir um buia em cima deles? Bom, primeiramente é muito bom, por conta que eles estão no final, é muito bom pra gente também, pra conseguir os dois conseguir a classificação pra final. E também é muito bom, né, ter aquela rivalidadezinha, tipo, do BR. E continuar aqui também vai ser muito bom e, se Deus quiser, disputar também com eles também. For sure, it's really nice to have a Buia over Fluxo, but most because it's really nice to have Fluxo in the end game with us, because we are, in the end of the day, both of the teams are Brazilians, and we do get good points together, but also we have this rivalry back in Brazil, and beat them here at the AWC feels very nice. Okay, Iago, for us to finish, you are known in Brazil as Thanos because of all the championship rings that you have won. Would you add a AWC title, take your legacy to another level? Você tá ligado que você é conhecido como Thanos no Brasil, né? Então, você acha que você garantir mais um título, especialmente do EWC aqui, ajudaria o seu legado a ficar cada vez maior? Com certeza, meu legado já com certeza é muito forte. Ganhando a EWC em si fica inexplicável. Para mim já é muito inexplicável, mas é um grande sonho meu também, sonho do meu time em conquistar a EWC.
Okay, so win AWC definitely would add it up at my legacy. In my legacy, of course, it will make me stronger in Brazil. I will have a stronger image in Brazil and in any another region that plays Free Fire, but this is my dream. I want to win AWC. That's definitely my dream, and I will help my team win AWC. Well, after that first map, that dream can definitely come true. And with that being said, we are going to head over to a very, very quick... Well, we're just going to head over somewhere. We're going to come back very, very soon. Thank you so much for checking us out. Thank you so much, Yago, for joining us in this interview. We'll be back right after this. যে আসলে কতটা ডেডলি পারফর্মার তিনি ইয়াগো এন্ড এখানটাতে তিনি শেয়ার করলেন তার থটস যে তারা আসলে এইখানটাতে কি এইম নিয়ে এসেছেন এন্ড তারা এবারের এই ফার্স্ট ম্যাচে কিন্তু তার পারফরম্যান্স আমরা দেখেছিলাম এর নজর কেড়ে ছিল মোটামুটি বলা চলে স্টার ছিল এই ম্যাচের ইয়াগো স্নাইপার যে দুর্দান্ত পারফরম্যান্সও দেখিয়েছে সেকেন্ড ম্যাচও বেস্ট পারফর্ম করেছে ফুল টিম বুয়া পর্যন্ত হয়তো পৌঁছায়নি বাট টিম একটা ফ্লোতে রয়েছে এবং সেটা তাদেরকে মোটিভেট তো করবে অবশ্যই বাকি ম্যাচগুলোর জন্য দিনে আরো 4টা ম্যাচ হচ্ছে নুসাদ আশা করছি 4টা ম্যাচে তাদের রেজাল্ট আরো বেশি আপ হতে যাচ্ছে দেখা যাক কিভাবে করে বাট এই মুহূর্তে আমরা নিয়ে আসবো ছোট্ট একটি বিরতির পরে আবার ফিরে আসছি কোথাও যাবে হ্যালো সার্ভাইভার্স আমাদের নবম অ্যানিভার্সারি পার্টি কিন্তু শুরু হতে চলেছে ও মনে হচ্ছে আপনারা আর এক মুহূর্ত অপেক্ষা করতে পারছেন না তাই না ঠিক আছে তাহলে শুরু করা যাক নবম অ্যানিভার্সারি এসে গেছে আর রিওয়ার্ডসও পার্টির জন্য একদম রেডি টাস্ক সমূহ কমপ্লিট করুন টোকেন অর্জন করুন সেলিব্রেট করুন এবং গ্র্যান্ড প্রাইজ পর্যন্ত প্রতিটি ধাপের আকর্ষণীয় সব মাইলস্টোন রিওয়ার্ড আনলক করুন এবার আপনি পাচ্ছেন একটি আলট্রা স্টাইলিশ মেল বান্ডেল এবং একটি সুপার কুল ভেহিকল স্কিন তাই কোনোভাবে এই সুযোগ মিস করবেন না ইভেন্ট প্রবেশদ্বার দিয়ে জাম্প ইন করুন এবং এক্সপ্লোর করুন ব্র্যান্ড নিউ নবম অ্যানিভার্সারি পার্টি লবি এখানে আপনার জন্য দারুণ সব ফান স্টাফ রয়েছে অ্যারেনায় চ্যাম্পিয়ন হওয়ার জন্য লড়াই করুন ডান্স ফ্লোরে উঠে লিড ডান্সারকে ফলো করুন ফান কিন্তু এখানেই শেষ নয় একটি হিলারিয়াস পিগিব্যাক ব্যাটলের জন্য অন্য প্লেয়ারের সাথে টিম আপ করুন বিগ হ্যামারের মতো দারুণ সব আইটেম লুপে নিন অথবা নিজেকে বদলে নিন এক বিশাল কিংবা মিনি ক্যারেক্টারে অসাধারণ সব ফ্রি অ্যানিভার্সারি রিওয়ার্ডস কিন্তু মিস করবেন না যার মধ্যে রয়েছে আপনাদের সবার ডিজাইন করা এবং ভোটে জেতা একটি স্পেশাল ব্যাকপ্যাক স্কিন ফ্যাক্টরি কিন্তু পেয়ে যাচ্ছে একটা নবম অ্যানিভার্সারি মেকওভার বারমুডায় থাকলে অবশ্যই সেখানে একবার ঢু মারুন আর অবিস্মরণীয় অ্যানিভার্সারির ফান উপভোগ করুন নবম অ্যানিভার্সারিতে আমাদের জন্য আর কি কি সারপ্রাইজ অপেক্ষায় আছে প্রথমত এখন থেকে আরো বেশি স্কিল এনহ্যান্স করা যাবে ম্যাচ চলাকালীন আপনি আপনার ক্যারেক্টারের স্কিল আপগ্রেড করে আরো শক্তিশালী ইফেক্ট আনলক করতে পারবেন নিজের প্লে স্টাইলকে আরো পাওয়ারফুল করতে পারবেন এবং অপোনেন্টকে সহজেই পরাজিত করতে পারবেন ব্যাটল রয়্যালে সার্ভাইভ করে এলিমিনেশন করে এবং ড্যামেজ ডিলের মাধ্যমে আপনি স্কিল বুস্ট এনার্জি অর্জন করতে পারবেন ক্ল্যাশ স্কোয়াডে পরের রাউন্ডগুলোর শুরুতে স্কিল বুস্ট পাওয়া যাবে যা ম্যাচটি জমজমাট হওয়ার সাথে সাথে আপনার স্ট্র্যাটেজি পরিবর্তন করার সুযোগ তৈরি করে দেবে কিছু স্কিলের জন্য দুটি বুস্ট অপশন থাকবে আবার অন্যগুলোর ক্ষেত্রে কুলডাউন টাইম হ্রাস করা হবে আর এতেও যদি যথেষ্ট রোমাঞ্চকর মনে না হয় তবে উত্তেজনা আরো বাড়িয়ে দিতে আমরা নিয়ে আসছি ওয়েপন অ্যাওয়েকেনিং ব্যাটল রয়্যালে ফাইনাল ব্যাটল চলাকালীন ওয়েপন অ্যাওয়েকেনার্স পাওয়া যাবে এবং এগুলো আর্সেনালের মতো স্থানগুলোতেও দেখা যেতে পারে এন্ড গেমের জন্য আপনার ওয়েপনগুলোকে মেজর পাওয়ার বুস্ট দিতে এগুলো ব্যবহার করুন মজার ব্যাপার হলো প্রায় সকল ওয়েপনই অ্যাওয়েকেন করা যাবে তাই আপনার পছন্দের ওয়েপনটিকে আরো শক্তিশালী করে জিতে নিতে পারেন বুইয়া ক্লাস স্কোয়াডে সাইবার পয়েন্টের পরিবর্তে আসছে পার্ক পয়েন্ট সিএস স্টোর থেকে অ্যাওয়েকেন্ড ওয়েপন আর্মার বাফ এবং আরো অনেক কিছু আনলক করতে আপনি এগুলো ব্যবহার করতে পারবেন ম্যাচ রেজাল্ট পেজে উভয় টিমের বেছে নেওয়া স্কিল বুস্ট এবং বাফস শো করা যাবে যাতে আপনি স্পষ্টভাবে দেখতে পারেন যে প্রতিটি দল কিভাবে তাদের অ্যাডভান্টেজ তৈরি করেছে আপনার ম্যাচগুলোতে কিন্তু নবম অ্যানিভার্সারির আরো অনেক মজার চমক অপেক্ষা করছে ইভেন্ট চলাকালীন ম্যাপের নির্দিষ্ট কিছু এরিয়ায় র্যান্ডম অ্যানিভার্সারি কোয়েস্ট দেখা যাবে আপনার টিমের সাথে এগুলো কমপ্লিট করুন এবং কোয়েস্ট স্পঞ্জ থেকেই দারুণ সব লুট লুপে নিতে পারবেন সেই সাথে আশেপাশের ভেন্ডিং মেশিন রিভাইভাল পয়েন্টের আপগ্রেড এবং বিভিন্ন বাফও পাবেন আপনি হয়তো অ্যানিভার্সারি ফ্র্যাগমেন্ট সংগ্রহ করছেন একটি বিশাল স্টোর নতুন করে তৈরি করছেন কিংবা কয়েন লুপে নিতে বাতাসে উঁচু হ্যালো সার্ভাইভার্স আবারও একটা ছোট বিরতির পরে আপনাদের সাথে আবারও ফিরে এসেছি আমি এবং জয়ব্রো কি অবস্থা জয়ব্রো কেমন আছো এবং অলরেডি আমরা গ্রুপের ম্যাচ শেষ করেছি গ্রুপ বি এর প্রথম দুটি ম্যাচ শেষ এবার গ্রুপ বি এর তৃতীয় এবং চতুর্থ নম্বর ম্যাচের পালা
এক্স্যাক্টলি রাইট নাও আমরা দেখে নিচ্ছি ম্যাচ স্ট্যান্ডিংস, যেখানে এই গেমটিতে দুর্দান্ত একটি বুইয়া দ্বারা শেষ করেছেন সিক্রেট এবং পেয়েছেন 31 পয়েন্ট। Wow. আল আহলি esports with 18, লিওন with 17, lion as you can say, or সঙ্গে twisted mind with 15 point, the team RRQ with 13, Fluxo W7M with 11। অন্যদিকে SATL esports 9 পয়েন্ট নিয়ে শেষ করেছে, থাকছে টিম ভাইটালিটি উইথ 8 পয়েন্ট, টোটাল গেমিং esports রয়েছে 7 পয়েন্টের সঙ্গে, MIBR লস উইথ 5, স্ট্র হ্যাটস উইথ 5 এন্ড সিঙ্গেল পয়েন্ট নিয়ে কিন্তু শেষ করেছে আমাদের। আসলে স্ট্র হেডসের পারফরমেন্সটা দেখার পরে আমি কাইন্ড অফ একটু শর হয়ে গিয়েছি যে অতটা ভালো যাচ্ছে না তাদের ম্যাচ, যেহেতু 2 ম্যাচে মাত্র 5 পয়েন্ট সিকিউর করেছেন। এই মুহূর্তে পরবর্তী ম্যাচেসগুলোতে তাদেরকে ব্যাক দিতে হবে, পরবর্তী ম্যাচেসগুলোতে তাদেরকে আবারও ব্যাক করতে হবে ফাইটের মধ্যে। বাট টিম সিক্রেট যেভাবে পারফর্ম করেছেন সেটা কিন্তু অনেক ইন্টেন্স লেভেলে ছিল। ইন্ডিয়ান টিমরাও কিন্তু অতটা কমফোর্ট জোনে পারফর্ম করতে পারতেছে না। জাস্ট যদি একটা কথা বলি জয়, সেটা হচ্ছে যে নেপালি টিম যে সারপ্রাইজটা গ্রুপ এতে দিয়েছে, সেরকম কোনো সারপ্রাইজ এখনো পর্যন্ত গ্রুপ বি থেকে আমরা দেখতে পাইনি। যে ডার্ক হর্সরা যে একটা বড় সড়ো জাম্প দিবে, সেরকম কোনো আশা ভরসা খুবই কম দেখতে পাচ্ছি। বাট স্টিল উই হোপ সো যে এখনো পর্যন্ত আরো 4টি ম্যাচ বাকি আছে এই গ্রুপের আজকের এই দিনে। সো তাদের কাছে সুযোগ এখনো অনেক বেশি বরাদ্দ আছে। সো মোস্ট প্রবাবলি তারা নিজেদের বেস্ট ওয়ে অফ পারফরমেন্স বের করার ট্রাই করবেন, বেস্ট গেম প্লে আজকের দিনে দেওয়ার চেষ্টা করবেন। বাট তার পাশাপাশি স্ট্রয়ার্সের জন্য যেহেতু প্রথমবার, বেশি কিছু আশা করা যায় না। যে পারফরমেন্সটা দিচ্ছেন সেটা নিয়ে হয়তোবা তারা অনেক বেশি চিন্তিত, তারা অনেক বেশি প্রেশারে আছে। সেই প্রেশারটা যদি একবার মোকাবেলা করতে পারেন, আই হোপ সো দে উইল ডু বেটার। এক্স্যাক্টলি আমার মনে হয় আসলে যে সিচুয়েশনটা রাইট নাও ফেস করছে টিম স্ট্র হ্যাটস, এটা একটু প্রসেস করতে কিছুটা সময় হয়তো নেবেন, এবং আমার মনে হয় যে ব্যাক টু ব্যাক দুটো গেম খেলে তারা সিচুয়েশনটা বুঝতে পেরেছে, কন্ট্রোলটা নিতে পেরেছে। আমি একটু অ্যাড করতে চাইবো আমাদের সাউথ এশিয়ার যে ব্যাটারটা ছিল ফ্রি ফায়ার ম্যাক্স এশিয়া ইনভাইটেশনাল, সেখানেও কিন্তু দেখা গিয়েছে যে শুরুর দিকে যখনই আসলে নতুন চ্যালেঞ্জ ফেস করে, যখন ইন্টারন্যাশনাল লবিতে বা ডিফারেন্ট রিজিওনাল টিমগুলোকে স্ট্র হ্যাটস ফেস করেন, প্রথম দিকের ম্যাচগুলোতে তারা জাস্ট একটু রিড করতে চায়, লবি কন্ডিশনটা বুঝতে চায়, অ্যান্ড আফটার দ্যাট তারা কিন্তু তাদের বেস্ট আউটপুটটাই তৈরি করতে পারেন। সো আমরা এখন পর্যন্ত বলতেই পারি ফাসিল যে ইটস জাস্ট 2 গেম ফর স্ট্র হ্যাটস, স্টিল দে হ্যাভ 4 মোর ফর টুডে। এবং আজকের দিনে যদি এই 4টি গেমে বেটার কিছু করতে পারে, আমার মনে হয় ইচ অ্যান্ড এভরি গেম 10 to 15 এর একটা রেঞ্জ যদি সেট করতে পারে, দ্যাট উড বি আ গুড পয়েন্ট ফর টিম স্ট্র হ্যাটস, অ্যান্ড ইট ক্যান বি পসিবল। লেটস সি আসলে কি করে তারা এই জিনিসটাকে কনকার করতে পারে, বা এভাবে আসলে তারা প্রসেস করতে পারেন কিনা, নিজেদের গেম প্ল্যানটাকে এক্সিকিউট করতে পারেন কিনা তাদের বেস্ট পসিবল ব্যাটেলগুলোকে। এবং অন্যদিকে যদি আমরা একটু কথা বলি, টপ পজিশন যারা গেইন করছে বা হোল্ড করছে সেই টিমগুলোর মধ্যে কিন্তু রাইট নাও ওভারঅল স্ট্যান্ডিং এর টপ পজিশনে রয়েছে ফ্লুক্সো W7M উইথ 38 পয়েন্ট, দ্যাটস সাচ আ আউটস্ট্যান্ডিং স্কোর ফর দেম। অন্যদিকে টিম সিক্রেট উইথ 32, সেম স্কোর নিয়ে আল আহলি esports, তাদের কাছে কিন্তু একটা ভালো স্কোর রয়েছে। এই টিমটা যথেষ্ট ব্যালেন্স, এবং মেনা থেকে আসা টিমটা প্রিভিয়াস টুর্নামেন্টে এই লাইন আপের নাম ছিল ড্রাগন esports, ফর দিস টাইম দে আর আল আহলি esports and 32 পয়েন্ট, একটা গুড স্টার্ট। MIBR lost with 31. This Brazilian team is also doing very well. ওদিকে Twisted Mind 29 পয়েন্ট নিয়ে থাকছেন, Lion with 22 points। এই ছিল টপ 16। এখন পর্যন্ত 2 ম্যাচ শেষে খুব হাইলি জাম্প করেছে কোনো টিম, ব্যাপারটা এমন বলা যাবে না। প্রসেস করছেন সবাই, আমার মনে হয় যে একটা ভালো স্কোর নেক্সট গেম থেকে আমরা দেখতে পারবো। অবশ্যই সেটার তো সম্ভাবনা আছে, এবং মিড অফ দ্য ম্যাচেসগুলো থেকেই কিন্তু আমরা কামব্যাকগুলো দেখতে পারি। মিড অফ দ্য ম্যাচেসগুলো থেকেই কিন্তু আমরা দেখতে পারি যে টিমসরা জাম্প করছে, টিমসরা সেখান থেকে পয়েন্টেবল ডিফারেন্স কিছু ক্রিয়েট করছে। সো সেই জিনিসটা কিন্তু এবার আমরা 3য় নাম্বার ম্যাচ যেটাতে যাব সেটাতে কিন্তু জানতে পারবো। ওভারঅল র্যাঙ্কিংয়ে টেবিল টপার তো আছেন বাইরের দলগুলো, বাট সেখানে টোটাল গেমিং সোল তারা কিন্তু এখনও নিজেদের চেষ্টাটা চালিয়ে যাচ্ছেন, তারা কিন্তু এখনও নিজেদের সর্বোচ্চ পারফরমেন্সগুলো দিয়ে যাবেন ফর দ্য নেক্সট গেম, অ্যান্ড হোপফুলি তারা নিজেদেরকে প্রমাণ করতে সক্ষম হলেও হতে পারে। আমি আশা করছি টিমসের প্রতি আশা রাখাটা ভালো। অডিয়েন্সও কিন্তু সেই আশা নিয়ে এসেছে যে আমাদের আজকের দিনে এই লবিতে আমাদের বাংলাদেশি দল বলুন বা ইন্ডিয়ান সাপোর্টার যারা আছেন, নেপালি সাপোর্টার যারা আছেন, সবাই কিন্তু একটাই জিনিস চায় যে নিজের দেশের নিজের কান্ট্রিকে যারা রিপ্রেজেন্ট করতেছেন যারা যেন এগিয়ে যেতে পারেন, তারা যেন নিজেদের বেস্ট পারফরমেন্স দিতে পারেন। যেমন ব্রাজিল থেকে লাউড গত গ্রুপের ম্যাচেসে যেভাবে পারফর্ম করছে সেটা কিন্তু অনেক ইনসেন ছিল। নেপাল থেকে ডিআরএস গেমিং, দে ওয়্যার অলসো আউটস্ট্যান্ডিং। অল গেমার্স গ্লোবাল বলুন আপনি, থাই টিম, বুরিরাম ইউনাইটেড, সবাই কিন্তু নিজেদের সর্বোচ্চ দিয়েছে। অ্যান্ড এবার এই গ্রুপের যে টিমগুলো আছে ফ্রম ব্রাজিল, থাইল্যান্ড, ইন্দোনেশিয়া, তারা কিন্তু একটা বেস্ট পারফরমেন্স দেওয়ার জন্য জাস্ট উঠে পড়ে লাগবে। বাট আই এম লুকিং ফর আওয়ার কাজু।
লেটস সি আরআরকিউ কাজু একটা কামব্যাক হয়ে ওঠে কিনা, যেহেতু স্বদেশী দল গ্রুপ এ থেকে পার্টিসিপেট করা টিম ইভোস ডিভাইন দ্য ডিফেন্ডিং চ্যাম্পিয়ন্স, তারাও একটা ভালো ট্র্যাকে কিন্তু রাখতে পেরেছে প্রথম দিনে স্ট্যান্ডিং এর সিচুয়েশনটা, নিজেদের পজিশনটা খুব ভালো ছিল। রাইট নাও গ্রুপ বি থেকে ইন্দোনেশিয়ান আরও একটি টিম আরআরকিউ কাজু, তাদের দিকে কিন্তু এবার পুরো দমে নজর, দেখা যাক আসলে কি করতে পারে। এট দ্য মিন টাইম আমি মেনশন করব আমাদের টিম ভাইটালিটিকে, আনাদার ইন্দোনেশিয়ান টিম, এবং এই টিমগুলো ট্রুলি আনপ্রেডিক্টেবল। ইন্দোনেশিয়ান টিমগুলো যে কোনো মুহূর্তে যে কোনো সিচুয়েশনকে কিন্তু ওলট পালট করে দিতে পারে ফাসিন, এবং একই সঙ্গে আল আহলি ই স্পোর্টস যে টিমটাকে নিয়ে আমরা কথা বলছিলাম, মিনা সার্ভার থেকে আসা বা মিনা চ্যাম্পিয়নশিপ থেকে উঠে আসা এই টিমটা জানেন কি করে প্রসেস করতে হয়, এবং প্রিভিয়াস টুর্নামেন্টেও কিন্তু গ্র্যান্ড ফাইনালে খুবই রিমার্কেবল একটা পারফরমেন্স করেছে। প্রথম অ্যাপিয়ারেন্স ছিল 2025, দিস ইজ দ্য সেকেন্ড টাইম ইন ইডব্লিউসি ফর দিস পার্টিকুলার প্লেয়ার্স অফ আল আহলি। নাম পরিবর্তন হলেও প্লেয়ারদের পরিবর্তন কিন্তু হয়নি সেভাবে, তবে আমি মনে করছি বা আমার পারফরমেন্স দেখে মনে হচ্ছে ফাসিন যে টিম আল আহলি ই স্পোর্টস এই টিমটা এবার প্রিভিয়াস টুর্নামেন্টে যে কার্ডসগুলো ছিল সেই কার্ডসগুলোকে সাইডে রেখে নিজেদের ডমিনেশন, নিজেদের পারফরমেন্স এবং বেটার ডিলের জন্যই কিন্তু প্রস্তুত। অবশ্যই অবশ্যই সেটা তো বটেই যে তারা কিন্তু প্রস্তুত আছেন, কজ গতবারে যেই ভুলগুলো করেছেন এইবারে সেম মিস্টেকগুলো তারা কোনোভাবেই করতে চাইবেন না। তারা নিজেদের সর্বোচ্চ গেম প্লে একটা ভালো ডেভেলপমেন্ট করেছেন নিজেদের স্ট্র্যাটেজির মধ্যে, তার পাশাপাশি অ্যানালাইস ফ্লো সব কিছুই কিন্তু আছে তাদের কাছে। সো ওভারঅল এই সিনারিও থেকে নিজেদেরকে একটা বেস্ট পাঞ্চ হিসেবে কিন্তু এগিয়ে দিবেন অ্যান্ড নিজেদের বেস্ট আউটপুটটাই কিন্তু আজকে দিনে মেক শিওর করবেন। অনেকগুলো টিম অনেক রুথলেস, লাইক আরআরকিউ কাজু কখন কাম ব্যাক করে দিতে পারে তারা আমরা জানি না, বাট সেখানে বিআর থেকে ফ্লুক্সো, দেন W7M যাদেরকে বলি আমরা, দে আর অলসো জাস্ট আউটস্ট্যান্ডিং। সো ওভারঅল এই জায়গায় সবাই প্রত্যেকটা দল নিজেদের বেস্ট আউটপুট মেক শিওর করছেন, নিজেদেরকে পারফেক্ট জায়গায় তুলে ধরছেন, বাট কোনো জায়গায় কিন্তু ভুল হচ্ছে বারংবার, সেখান থেকে বুইয়ার ক্লোজে এসে অনেকগুলো দল পিছিয়ে যায়। মেক শিওর করতে হবে যে সেই জায়গায় কোনোভাবে মিস্টেক করা যাবে না। এখনো পর্যন্ত সিক্রেট থেকে একটা বুইয়া দেখেছি আমরা, দেন আই থিঙ্ক সো নর্থ আফ্রিকান একটা টিম থেকে আমরা বুইয়া দেখেছি। সো সেই জায়গায় যদি আমরা পরবর্তী ম্যাচে বাংলাদেশি স্ট্রয়েটস যদি কাম ব্যাক দিতে পারি গেম নাম্বার 3, যেহেতু গেম নাম্বার 3 অলওয়েজ কামস আপ উইথ রিয়েলি ইন্টারেস্টিং থিংস, কজ গেম নাম্বার 3 একটা গেম চেঞ্জিং ম্যাপ হতে পারে টিমসের জন্য, প্লেয়ার্সদের জন্য, কজ মিডল অফ দ্য ম্যাপ 6 ম্যাপ সেখানে আজকে প্লে করবেন আপনি, সেখান থেকে জাস্ট 3 নম্বর ম্যাচে আমি পা রাখছি। সো সেই 3 নম্বর ম্যাচে যদি একটা ভালো কাম ব্যাক দেওয়া পসিবল হয়, সো পরবর্তী ম্যাচেসগুলো আরেকটু আপনি এফিসিয়েন্সি দিয়ে খেলতে পারবেন, আরেকটু বেশি একটু সেখান থেকে এফোর্ট দেওয়া সম্ভব হবে। বাট যদি এই 3 নম্বর ম্যাচেও কিছু গার্ড স্পেলিং থেকে যায়, শেষ পর্যন্ত যদি লবির ডাউনে থেকে যায়, যারা ডাউনে আছেন অলরেডি তারা যদি ডাউনেই থেকে যান, পরবর্তী ম্যাচেসগুলোতে আসলে তাদের কাম ব্যাক করা একটু মুশকিল। এক্স্যাক্টলি। নেক্সট গেম গাইস আমরা দেখতে পারবো আমাদের নেক্সট যে ম্যাপটি, সেই ম্যাপ অর্থাৎ ক্রিকেটারি ম্যাপে যে ম্যাপটিকে বলা হয় দ্য ম্যাপ অফ 3 আইল্যান্ড। সো ডিফারেন্ট তিনটে আইল্যান্ডে আমরা কিন্তু আসলে ব্যাটেলগুলো দেখতে পারবো। ড্রপ ক্ল্যাশ সামটাইম প্রবলেম সেট করে, এবং আমার মনে হয় আজকের দিনে অনেকগুলো ব্যাটেল দেখেছি যেগুলো আমাদেরকে অনেক কিছু শিখিয়েছে, এবং বিশেষ করে সাউথ এশিয়ান টিমগুলোর জন্য একটা বিগ লেসন, দ্যাট ইজ সোলারা ম্যাপকে রিজিওনাল স্টেটে বা সাউথ এশিয়ান লবিগুলোতে যেভাবে আসলে আমরা হার্ড হিট করতে দেখতে পাই, শুরু থেকেই আনস্টপেবল ডমিনেশন, আর্লি টিম এলিমিনেট হয়ে যাওয়া, লেট গেমে অল্প সংখ্যক টিম নিয়ে ফাইট হওয়া, আমার মনে হয় গ্লোবাল স্টেজে এসে সাউথ ইস্ট এশিয়ান টিমগুলো বা আমাদের ব্রাজিলিয়ান টিমগুলো যখন আসলে একত্র হয়, তখন কিন্তু ব্যাটেল গ্রাউন্ড আর সেম থাকে না, এত বেশি কিন্তু হাই ইন্টেন্সিটি থাকে না, স্লোলি স্টার্ট করেন টিমগুলো, অনেক বেশি হোল্ড গেম খেলেন, এবং গ্রুপ এ থেকে যে সোলারা ম্যাপটি রয়েছে, গ্রুপ বিতে এসে যে সোলারা ম্যাপ, দুটো ম্যাপেই আমরা দেখেছি সেম কাইন্ড অফ সিনারিও স্টে করতে। বাট নাও আমরা আজকের গ্রুপ বি এর থার্ড পৌঁছবো দর্শক, এবং সেই ম্যাচে কত বেশি এক্সাইটমেন্ট লেভেল অ্যাড হয়, লেটস সি। Yes, obviously, let's see. পূর্বতরিবে স্টার্ট হয়ে গিয়েছে, প্লেন প্রস্তুত, টিম থ্রো প্রস্তুত নিজেদের আতঙ্কটা এই ম্যাচে দেখানোর জন্য। ফ্লুক্সো, টিম সিক্রেট, আল আহলি, লস, ক্রিস্টালম্যান, লায়ন, টিম টোটাল গেমিং, ইসপোর্টস, সোল, ভাইটালিটি, আরআরকিউ কাজু, শহেদ এন্ড মিয়া, তারা কিন্তু এইবার প্রস্তুত থাকবে নিজেদের আতঙ্কটা দেখাতে। সেই জায়গায় বুটসিন দ্য টপ এলিমিনেশন টেকার, রিগবি ইন 8 এলিমিনেশন, তিনি সেকেন্ডে আছে, ক্রিস্টালম্যান থেকে একজন প্লেয়ার, বাট মোস্ট ড্যামেজে ওয়াক্সোকে দেখতে পাচ্ছি, অ্যান্ড বেশিরভাগ টাইমেই কিন্তু মোস্ট ড্যামেজ ক্ষেত্রে প্লেয়ার্সদের মধ্যে আমরা স্নাইপারদেরকে বেশি দেখতে পাই, যেমন ড্রপি প্লেয়ার্সদেরকে। বাট
এখনো পর্যন্ত গ্রুপ বি এর মধ্যে স্টার্টিং হয়েছে ম্যাচ, শুরুতেই একটা ফাইট, ওয়াও সেই জায়গায় মথাউস একটা ডেঞ্জারাস প্লেস, এন্ড সেই জায়গায় স্ম্যাশ ফার্স্ট এলিমিনেশন তুলে নিয়েছেন। আরো একবার ক্যাপার উপর হামলা করার জন্য ডায়মন্ড এগিয়ে যাবেন, হাতে তার ইউজাই, ও নেক, হোয়াট আ ব্যাক শট, হোয়াট আ নকডাউন দ্যাট ওয়াজ। ক্যাপা একটু এগিয়ে যাবেন সামনে, ফিনিশ অফ করবে সেই রাইট সাইডের হয়ে থেকে, আরো একবার আক্রমণ করার পায় ক্যাপা, প্রেসারে করে গিয়েছেন পিটা প্লাজার উপর হামলা করবে, অলরাইট পোশান, হোয়াট অ্যাবাউট নেক। Exactly. Right now, Twisted facing a high pressure, but at the same time, Dara will provide. Look at them. Jump into the middle near full and closes the jump and reinforcement against the fight. And Nick's there. Oh, no way. Nick's are AK-47. Close range activity took down to accuracy provide for an each guy. Nick's 7. Asha bachi rakhten. At the same time, third party team approach for the Asexual Esports joins the fight. And same time, এই জায়গা থেকে পানি তুলে নিয়েছেন আরো একটি ডাউন। সঙ্গে সঙ্গে এখান থেকে এলিমিনেশন পয়েন্ট সিকিউর করবে Asexual Esports। প্রথম দুটো গেমে আমার মনে হয় Asexual Esports সেভাবে বড় কাউন্টিং এর দিকে যেতে পারেনি, যেভাবে এই থার্ড গেমে এসে ওভারকাম তারা করতে চাইছেন। আমার মনে হয় ফাসি, তুমি যে ব্যাপারটা মেনশন করেছো যে থার্ড গেম হতে পারে একটা ঘুরে দাঁড়ানোর গেম, যারা বটমে রয়েছেন বা বিশেষ করে সাউথ এশিয়ান টিমগুলোর কথা মেনশন করছিলাম আমরা, তাদের জন্য কিন্তু থার্ড গেম হতে পারে একটা ওভারকামিং গেম। সো সেটাই কিন্তু করছেন তারা। অবভিয়াসলি, এবং সেই জায়গা থেকে যদি কথা বলি, তারা কিন্তু একটা ভালো আউটপুট মেক শিওর করছেন। সামনের দিকে প্লেয়ার্স একটু কঠিন হয়ে পড়বে, ফাইটটা এগিয়ে যাবেন সামনের দিকে টিম টোটাল গেমিং স্পোর্টস, তারাও কিন্তু অ্যাটাক করা ট্রাই করবে। মাফিয়া কিছু শর্টসের উপরে শর্টস থ্রো করেছে, একটা প্রবলেমেটিক সিনারিও এখনো পর্যন্ত ক্রিয়েট হয়েছে। কষ্টদায়ক একটা মুভমেন্ট আমরা দেখবো কিনা সামনে থেকে দলের তরফ থেকে। অলরেডি সেই জায়গায় টুইস্টেড মাইন্ড তাদের তরফ থেকেও কিছু প্লেয়ার্স সেখানে সে ডাউন হয়েছেন, বাট লিওন তাদেরও কিন্তু কিছু প্লেয়ার্স সেখানে সে ডাউন হবেন অ্যাজ সুন অ্যাজ পসিবল। টোটাল গেমিং নিজেদেরকে আবার রিকভার করছে, বাট হ্যাক্সকে করা হয়েছে টেক ডাউন। মাফিয়া একটা অসাধারণ গেম প্লে প্রোভাইড করছেন, বাট আরআরকিউ কাজু দে আর ট্রাইং টু মেক সাম নয়েজ হিয়ার, এন্ড এই মুহূর্তে ব্রাজিল একটা রণক্ষেত্রে রূপান্তরিত করবে। এক্স্যাক্টলি, এই মুহূর্তে লক্ষ্য করা যাচ্ছে ওটা শ্যাঙ্কি অ্যাজটেক একদম মিড অফ দ্য ম্যাপ নিজেদের পজিশন সেট করেছে, বাট আরআরকিউ কাজু এমন একটা পজিশনে আসলে লং টাইম ব্যাটল করবে এটাও হয়তো টিম আইকিউ টোটাল গেমিংদের কাছে খুব ভালো মতোই জানা আছে। ফর দ্যাট রিজন তারাও কিন্তু একদম হোল্ড করে খেলছেন, পজিশন ওরিয়েন্টেড গেম খেলছেন, খুব একটা বেশি কিন্তু তারা ওভার অ্যাগ্রেশন শো করছে না ফাসিন। অন্যদিকে কিন্তু আমরা ম্যাপের ডিফারেন্ট একটা অ্যাঙ্গেলে লক্ষ্য করবো টিমগুলোকে ব্যাটল করতে, যেখানে রয়েছে ফ্লুক্সো এবং আল আহলি, দুটো টিমের মধ্যে ফাইট, যেখানে ববসকে হারিয়ে বসে রয়েছেন টিম বুজিন। ক্লোজেন্সের ব্যাটলে প্রস্তুত হয়ে পড়ছিলেন, তবে তার আগেই কিন্তু হক তুলে নিয়েছেন নিউজি হাতে। বলেছিলাম এই টিমটা হতে পারে ডার্ক হর্স, এবং তারা কিন্তু সেভাবেই অ্যাপ্রোচ করছেন পারফরম্যান্স অন টপ ফ্রম দিস টিম আল আহলি esports. Right now we have RRQ Kazu against TG Mafia একে একে ব্যাক টু ব্যাক নিজেকে একটা স্কিল, what a show, ব্যাক টু ব্যাক ডাবল শট ডাবল নক, এবং RRQ Kazuর উপরে চরম চাপ তৈরি করেছেন টিম IQ Total Gaming Esports। and এবার 6 এলিমিনেশন পয়েন্টের সঙ্গে পুরো রস্টারে ব্রাজিলিয়া লিড করবে টিম IQ Total Gaming। Yes, obviously, IQ Total Gaming, they're going at the front, but সেখানে আরআরকিউ কাজু তাদেরকে কিন্তু পিছু পা ফেলতে বাধ্য করা হয়েছে এই মুহূর্তে। অনেক বেশি ডিস্ট্রাকশনের মধ্যে ছিলেন তারা, সেখানে মনে হয়েছিল ব্রাজিলাটা নিজেদের পক্ষে তারা তুলতে পারবেন, বাট মাফিয়া সেই জায়গায় নিজেকে প্রমাণ করতে পেরেছেন বলে আমি মনে করি। আফটার আ লং টাইম টোটাল গেমিং স্পোর্টসকে দেখতে পাচ্ছি এই ম্যাচে ভালো একটা আউটপুট দিতে, বাট উই আর নট সিং টিম লস। তারা এখনো পর্যন্ত ফাইটিং গেজ করেনি, অলরেডি তারা এই মুহূর্তে স্লো এন্ড স্টেডিলি এগিয়ে যাচ্ছে, বাট আরআরকিউ কাজু পারবে কিনা নিজের প্লেয়ারদেরকে ব্যাকফুটে আবারও নিয়ে আসতে। বাট স্ট্রহ্যাটস তারা হয়তো এইবার মিয়ার সামনে পড়লেও পড়তে পারেন, বাট এই মুহূর্তে আমি একটা জিনিস লক্ষ্য করেছিলাম যে আরআরকিউ হয়তো বা সোলদের সামনে পড়েছিল, যার কারণে সেখান থেকে ব্যাকফুটে যেতে বাধ্য হয়েছেন তিনি। সামনের দিকে প্লেয়ার্স নিককে স্পট করা হয়েছে, কদের কিছু শট থ্রো করা হবে, অন্যদিকে টিম টোটাল গেমিং তা মালের সেই রিপ্লে হেডশটটা দেখে কিন্তু মজাই লেগেছে। সেই হেডশটটা পারফেক্ট ছিল, বাট এই মুহূর্তে কিন্তু স্টিল ব্রাজিলিয়াটা একটু ঠান্ডা আছে, বাট কতক্ষণই বা ঠান্ডা থাকবে, মাল আবারও টিম টোটাল গেমিং এর সামনে পড়েছে। এক্স্যাক্টলি, টিম টিজি রাইট নাও উইথ 7 এলিমিনেশন, এবং আমার মনে হয় টিম টিজি যেভাবে আসলে এইরকম পারফর্ম করছেন, দেখো জাস্ট চারজন প্লেয়ার চারটা ডিফারেন্ট ডাইরেকশনে ফাইট করছে, এবং ক্লোজেন্সে মাল শুরুতে ড্যামেজ করবেন শ্যাঙ্কি, সঙ্গে সঙ্গে নিয়েছেন ডাউন, কোনোভাবে রিভাইভ করার চান্সটুকু তো পেলেন না মাল 7-7, এবং টিম টিজিকে এত বেশি আসলে স্মুথলি পারফর্ম করতে দেখাটা সত্যি এটা একটা দুর্দান্ত মুহূর্ত। একটা লম্বা সময় পরে ই স্পোর্টস ওয়ার্ল্ড কাপ বা
গ্লোবাল স্টেজে নিজেদের অবস্থান সুনিশ্চিত করতে পারা এবং সেখানে এসে খুবই রিমার্কেবল পারফরমেন্স ডেলিভার করছে টিম টোটাল গেমিং, এবং এই টিমটা জানে আসলে কি করে এক্সিকিউট করতে হয়, প্ল্যান ডিফারেন্ট অ্যাঙ্গেল। এবং দেখো যখনই আরআরকিউ এগেইনস্টে ফাইট ফিনিশ হলো, তারা জাস্ট ডিসাইড করলেন এবার সবাই ছড়িয়ে ছিটিয়ে খেলবেন, কারণ ব্রাজিলিয়ার আশপাশে উইদিন 1 to 2 মিনিটস কোনো টিমের এন্ট্রি সেভাবে হওয়ার পসিবিলিটিস নেই। অন্যদিকে টিম ভাইটালিটি রাইট নাও উইথ 5 এলিমিনেশন, 12 টিমস আর স্টিল অ্যালাইভ। হোয়াট অ্যাবাউট টিম স্ট্র হ্যাটস? বাংলাদেশি টিমটি এখন পর্যন্ত বড় স্কোরের জন্য পুশ করতে পারেনি। প্রথম গেমে কিছু পয়েন্ট, প্রথম গেমে 4 পয়েন্টের সংগ্রহ, দ্বিতীয় গেমে 5 পয়েন্টের সংগ্রহ, সর্বমোট 9 পয়েন্ট নিয়ে 2 ম্যাচ শেষ করা এই দলটা জানে কতটা প্রেসারে রয়েছেন তারা। অন দ্য আদার সাইড টিম টুইস্টেড মাইন্ড উইথ 8 অফ এলিমিনেশন, স্ট্র হ্যাটসের ঠিক সামনে এগোচ্ছেন ডায়মন্ড, সঙ্গে টিম সাপোর্ট আছে। সো হু এর জন্য ব্যাপারটা একটু প্রবলেমেটিক হতেও পারে, বলা যায় না কি হয় এই মুহূর্তে ব্যাটেল। বাট নর্দার্ন সাইডে সার্কেল শ্রিঙ্কিং দেখে মনেই হচ্ছে বেশ কিছু টিম আর্লি প্রেডিক্ট করে সার্কেল ইনশিওর করতে চাইবেন এই প্রিগেটরিতে। ইয়েস অবভিয়াসলি সেটা তো বটেই, এবং সেই জায়গায় এই মুহূর্তে দেখতে পাচ্ছি পরগড়ের সার্কেলটা অনেক স্লো এন্ড স্টেডিলি শেষ হচ্ছে। স্ট্রয়েডস নীল তারা কিন্তু আছেন টুইস্টেড মাইন্ডের আশেপাশেই, যে কোনো মুহূর্তে যে কোনো ফাইট তাদের তরফ থেকে দেখতে পারবো, যে কোনো মুহূর্তে যে কোনো সিচুয়েশন হয়তো বা এই মুহূর্তে ক্রিয়েট হয়ে গেলেও হয়ে যেতে পারে। মোস্ট প্রবাবলি এই মুহূর্তে টিমস অ্যান্ড প্লেয়ার্সরা নিজেদের জায়গা থেকে একটা অসাধারণ গেম প্লে কিন্তু মেনটেইন করছেন। মিয়া কট তারাও কিন্তু আছেন এই মুহূর্তে ফাইটগুলো ইনিশিয়েট করার জন্য। আল আহলি স্পোর্টস এইবার টিম সিক্রেটের সামনাসামনি হবেন, প্রথম টেক ডাউন ইভেন্ট PLS1। এই মুহূর্তে কিন্তু একটা বড় সড় বিপদের মুখে পড়ে গিয়েছেন টিম আহলি, বাট এই মুহূর্তে পারবেন কিনা আল আহলি নিজেদেরকে কভার আপটা দিতে? টিম সিক্রেট তারা এগিয়ে যাবেন, পারফেক্ট পাওয়ার দিয়ে হুয়াঙ্গা একটা গ্লুমেলচার ইউজ করবেন, সিমক্স তাকে খানটুকু ড্যামেজ করা হয়েছে, স্টেফির ইউজ করে নিজেদেরকে গ্লুমেলচার আর সেখান থেকে যদি বলি গ্রেনেড সেগুলো থেকে বাঁচানোর চেষ্টা করা হচ্ছে ফ্রম সিমক্স। বাট এই মুহূর্তে হায়ার গ্রাউন্ডে উঠে কিছু শট থ্রো করতে পারবেন কিনা? ওয়ালগুলো ব্রেক করা হচ্ছে টিম সিক্রেট, তারা কিন্তু অনেক বেশি প্রেশার ক্রিয়েট করবেন। হাতে আছে সেখানে M79, সেই M79 দিয়ে হয়তো বা কিছু নক্স বের করার সুযোগ এখনো পর্যন্ত আছে। আরো একবার টার্গেট করবে, ফার্স্ট নক। হো টিম সিক্রেট নিজেদের একটা বেস্ট প্লেয়ার নান7 কে লুজ করেছেন। টেক ওয়েপন, ও ওয়াঙ্গাম তাকেও রিমাইন্ড করে দিয়েছেন যে হুজ দ্য বস। এন্ড এই মুহূর্তে আল আহলি অনেক বেশি কঠিন পরিস্থিতি সিকিউর করে নিয়েছেন তারা। ও নান7 ব্যাক টু ব্যাক PLS1 এর কভার আপ, সেকেন্ডস এর মধ্যে আল আহলিকে একদম ডমিনেট করা হবে ফ্রম টিম সিক্রেট। এক্স্যাক্টলি, অ্যামেজিং ব্যাটল কিন্তু চলছে স্টিল নাও। এই মুহূর্তে শেষ সুযোগটা দেওয়া হবে না, হককে করা হবে এখান থেকে ফিনিশ। PLS1 তার শেষ স্নাইপার শট কানেক্ট করলো, এলিমিনেট করলো আল আহলি স্পোর্টস কে। ইয়েস, FFWS মিনা চ্যাম্পিয়নশিপ থেকে চ্যাম্পিয়ন হওয়া টিমটা সাউথ ইস্ট এশিয়ান চ্যাম্পিয়নদের এগেইনস্টে যেন দাঁড়াতেই পারলেন না, পুরো স্কোয়াড সমেত বিদায় দিয়েছেন, সঙ্গে পুরো টিমটা এখনো করে যাচ্ছেন সার্ভাইভ। সাউথ ইস্ট এশিয়ান জায়ান্ট সিক্রেট দে আর স্টিল অ্যালাইভ, বাট হোয়াট অ্যাবাউট টুইস্টেড মাইন্ড? জাস্ট লুক অ্যাট এক্সপোজি, তিনি কিন্তু এই মুহূর্তে স্নাইপার স্কোপে রেখেছেন, যে কোনো মুহূর্তে সিচুয়েশন ডিফারেন্ট হতে পারে, প্ল্যান ভেস্তে দিতে পারেন। সো বুঝে শুনে খেলতে হবে টিম সিক্রেটকেও। এক্সপোজি ডায়মন্ড দুজনে এগোচ্ছেন। আমার মনে হয় যে ডায়মন্ড একজন ট্র্যাপ সেটার, তিনি জাস্ট ট্র্যাপ সেট করেন এবং সেই ট্র্যাপে পা দিয়েই কিন্তু প্রতিপক্ষ চরম শঙ্কায় পড়ে যায়। ফাসিন, দেখা যাক সময়ের সঙ্গে সঙ্গে ফ্লুক্সো তারাও কিন্তু আসবেন, 3টে ডিফারেন্ট টিম, এবং তারা নিজেদের বেস্ট ফাইটটুকু কিন্তু এই মুহূর্তে ডেলিভার করতে প্রস্তুত। ইয়েস অবভিয়াসলি সেটা তো তারা প্রস্তুত আছেন। টিম সিক্রেটের সাথে একদম সরাসরি একটা লড়াইয়ে সংযুক্ত হবেন টিম ফ্লুক্সো, এগিয়ে যাবেন সামনের দিকে, কিছু ভুল ভীতি তারা করতে চাইবেন না। লেফট সাইড থেকে দুজন প্লেয়ার অলরেডি এগিয়ে গিয়েছেন। টিম সিক্রেট তারা মিডল অফ দ্য ম্যাচে ফাইট করছে, মিডল অফ দ্য ম্যাচ সেই জায়গায় ক্রস রোডের জায়গাতে তারা স্টে করছে। PLS1 ফ্রম নোওয়্যার, দ্যাট ওয়াজ আ গুড শট। তিনি কিভাবে যে আসলে পিকগুলো বের করছেন, কিভাবে যে সেই জায়গায় স্থানগুলো বের করছেন, যে ব্যাক টু ব্যাক সিচুয়েশনটা নিজের পক্ষে আসলে নিয়ে আসতেছেন, বারবার নিজের দলের পক্ষেই কিন্তু তিনি একটা হেভি ওয়ার্ক সেখানে ডিপ্লয় করছেন। বলতেই হয় আজকের দিনের এই লবিতে টিম সিক্রেট বারংবার সেখানে PLS1 এর জন্য এগিয়ে যাচ্ছে, বাট টিম টুইস্টেড মাইন্ড তারাও কিন্তু একটা বড় রোটেশন নিয়েছেন। হায়ার গ্রাউন্ডের অ্যাডভান্টেজটা তারা তোলার ট্রাই করবেন, একটা সুবিধা তারা কিন্তু পাবেন। বাট ফ্লুক্সো বুঝে গিয়েছেন যে বেশিক্ষণ এই ফাইটে এঙ্গেজ থাকা মিন্স নিজের জন্য নিজেই ডিস্ট্রাকশন কেড়ে আনা। বাট তারা টার্গেট করবেন PLS1 এর উপর। আবার PLS1 বলছেন আমি সরে যাব এই মুহূর্তে, আমি বেশিক্ষণ থাকবো না, আমি তোমাদের কোনোভাবেই তোমাদের ট্র্যাপে আসবো না, তোমাদের হাতে আমি ধরা দিব না এই ম্যাচে। টুইস্টেড তারাই বা ধরার জন্য আসবেন টিম সিক্রেটকে, বাট সিক্রেটদের সেই সিক্রেট স্ট্র্যাটেজি আসলে টুইস্টেডরা জানে না। যদি একবার ফাঁদে পড়ে যায়, ভেবেছিলাম যেটা সেটাই হয়েছে। PLS1 অনেক লং এ গিয়েছেন, সামনে থেকে স্নাইপার শট, কিছু পিক মুভ দেওয়া ট্রাই। নান7 তিনিও এগিয়ে আসবেন, PLS1 এর ব্যাক টু ব্যাক স্নাইপার থ্রো, বাট সেখান থেকে ড্যামেজগুলো এখনো দেওয়া হয়নি, ডিপ্লয় করতে পারছেন না। টুইস্টেড মাইন্ডের অবস্থাও কিন্তু একটু শোচনীয় হয়ে পড়ছে, কজ ফ্লুক্সো সামনে থেকে, বাট ভাইটালিটিকে আমরা কি এন্টার করতে দেখতে পাবো?
লেটস সি কি হয় এই ব্যাটেলে। বাট অ্যাট দ্য সেম টাইম টুইস্টেড মাইন্ড যে ব্যাটেলটা স্টার্ট করতে চেয়েছিলেন এটা আমাদের জন্য খুবই ন্যাচারাল একটা ব্যাটল ছিল এগেনস্ট টিম সিক্রেট। বাট অ্যাট দ্য সেম টাইম ফ্লুক্সোদের এন্ট্রিটা সারপ্রাইজ করেছে। যতবার আসলে ফ্লুক্সো আসছেন সারপ্রাইজ করছেন ফর শিওর। টিমটা আজকে প্যাসিভলি খেলতে চাচ্ছেন শুরুর দিকে সার্কেলগুলোতে, বিশেষ করে প্রথম দ্বিতীয় তৃতীয় সাইকেলে খুব হাইলি ডমিনেট তারা করতে চাইছেন না, যতগুলো কিল সামনাসামনি পেয়ে যায় ঠিক সেগুলোই করছেন। বাট এবার টিম সিক্রেটকে দেখো একটা ডিফারেন্ট স্ট্র্যাটেজিতে খেলছেন। ব্যাক করার যে মেন্টালিটি, সামটাইম কিছু কিছু ফাইট ইগনোর করে নিজেদের পজিশন বাঁচানোর যে মেন্টালিটি, সেটাই কিন্তু টিমগুলোকে স্ট্রংলি প্রমাণ করে। ফর নাও টুইস্টেড মাইন্ডরাও কিন্তু ডিফারেন্ট ডাইরেকশনে শিফট করে ফেলবে, নিজেদের পজিশন চেঞ্জ করবে এবং পুরো ক্রস রোডের সাইডটাতে নিজেদের কন্ট্রোল রাখতে পারবেন ব্রাজিলিয়ান মনস্টার ফ্লুক্সো। অন্যদিকে কিন্তু আমরা 11টি দল নিয়ে এখনো করছি সার্ভাইভ, 40 প্লেয়ার্স স্টিল অ্যালাইভ। টুইস্টেড মাইন্ডের দিকে আবারও এগিয়ে যাচ্ছেন টিম টিএস। ইয়েস, সিক্রেট ভার্সেস টুইস্টেড মাইন্ডের ফাইট। লাস্ট গেমের ব্যাটেলে কিন্তু আমরা দেখেছিলাম, লাস্ট সার্কেল ফাইটে দেখেছিলাম প্রিভিয়াস গেমে এই দুটো দলকে ফাইট করতে। বাট ফর নাও আরো একবার রিরাইট হচ্ছে এখান থেকে। টুইস্টেড মাইন্ড যদি উইন করতে পারে ব্যাটেল, সেটা কিন্তু হবে একটা দাঁত ভাঙা জবাব। চেষ্টার কোনো কমতি এখন পর্যন্ত দেখা যাচ্ছে না। টুইস্টেড মাইন্ড উইথ লাভ এন্ড এলিমিনেশন, বাট স্টিল নাও দুটো প্লেয়ারকে কিন্তু নক হতে দেখা যাচ্ছে। এক্সপ্লোসিভ উইথ স্নাইপিং, পারফেক্ট শট ফ্রম এক্সপ্লোসিভ, বাট পেছন থেকে চলে আসতে পারে ফ্লুক্সো, সো ওয়াচ আউট। এট দ্য সেম টাইম নাহান এন্ড টিকুয়ে তারা দুজন চলে আসবেন। এই ব্যাটেলটা ইনিশিয়েট করাটা আমার মনে হয় আর সম্ভব নয়। বলতে বলতে টুইস্টেড মাইন্ড হবেন এখান থেকে পরাস্ত, এলিমিনেট হয়ে গিয়েছেন ফর দ্য সেকেন্ড টাইম। টুইস্টেড মাইন্ডদেরকে বিদায় জানিয়েছেন টিম সিক্রেট এন্ড অ্যাগেইন নিজেদের পজিশন স্ট্রং করছেন সাউথ ইস্ট এশিয়ান চ্যাম্পিয়ন টিম সিক্রেট। ইয়েস অবভিয়াসলি, অ্যান্ড মুহূর্তের মধ্যেই পুরো সিনারিওটা সম্পূর্ণভাবে চেঞ্জ হয়ে যাচ্ছে। টিম সিক্রেট তারা গুটি গুটি পায়ে সার্কেলের দিকে মুভ অন করছে, আরও একবার নিজেদের পাওয়ারটা দেখিয়ে দিচ্ছেন। বাট সোল তারাও কিন্তু সার্কেলে এন্টার নেবেন, বাট ভাইটালিটি সেই জায়গায় তাদেরকে মুভ অন করতে দিচ্ছেন না। একটু কষ্ট করতে হবে টিম স্ট্রহেডসকেও, কিন্তু তাদেরকেও সার্কেলের দিকে এগিয়ে যেতে হবে অ্যাজ সুন অ্যাজ পসিবল, কজ ভুল করলে হবে না। এক্সট্রোভের মতো একজন প্লেয়ার শেষ, মিয়া কট দে আর ওয়াইপড আউট ফ্রম দিস লবি। আরও একটা দলকে পুষতে হয়েছে, অনেক বড় পানিশমেন্ট। বাট ব্যাক টু ব্যাক লিওনরাও কিন্তু বিদায় নিয়ে নিয়েছে। এই ম্যাচে স্ট্রয়েসরা কামব্যাক দেওয়ার ভালোই কিন্তু চেষ্টা করছে। ফ্লুক্সো এবার এন্টার করবে ব্যাটেলে। ফ্লুক্সো MT7 বব পুটস ইন, দে আর রেডি টু কনকার দিস ব্যাটলফিল্ড। এগিয়ে যাবেন টিম সিক্রেটের উপরে, একটা পারফেক্ট ফ্লো মেইনটেইন করতে পারেন PLS1। গত ফাইটে টিম ফ্লুক্সোকে একটা বড় ধাক্কা দিয়েছিল, এইবার সেই ফাইটে কি ফ্লুক্সো উইন করতে পারবে কিনা? খুবই শর্ট রেঞ্জের ব্যাটল, এই মুহূর্তে PLS1 কোনো সুবিধা করতে পারবে না, কজ তিনি নেই এবং সামনের দিকে এগিয়ে যাবে না। শর্টকাটে কট ট্রাই নক ডাউন টু রাইট সাইড গ্রেনেড। ও বব, হোয়াট আ নক! ও মাই গড, বুটসের সেকেন্ডসের মধ্যে পুরো সিনারিও বদলে দিয়েছে। বাট ব্যাক থেকে ববজের যে গ্রেনেডটা ছিল সেটা দুর্দান্ত ছিল। PLS1 শত চেষ্টা করেও টিমকে কভার আপ দিতে পারলেন না, বিকজ প্রত্যেকটা সিচুয়েশন আসলে একা সোলো হ্যান্ডেডলি টিমকে কভার আপ দেওয়া ইটস কোয়াইট ইম্পসিবল। এক্স্যাক্টলি, এবং PLS1 আমার মনে হয় একটা পারফেক্ট ডিস্টেন্সে ছিলেন। ফর দ্যাট রিজন এই মুহূর্তে টিম রিভাইভ পাওয়ার একটা পসিবিলিটিস রয়েছে। অন্যদিকে জাস্ট লুক অ্যাট টিজি, এই মুহূর্তে কিন্তু রিভার সাইডে নিজেদের পজিশনটা তারা রেখেছেন, বাট খুবই রিস্কি একটা পজিশন হবে এই মুহূর্তে, কারণ সার্কেল ক্লোজ হচ্ছে। এই মুহূর্তে প্রতিটি টিম, কিছু কিছু টিম সার্কেলের বাইরে থেকে সেফ জোনে এন্টার করছেন এবং বেশ কিছু টিম যারা সার্কেলেই ছিলেন তারা কিছু হার্ড কভার ম্যানেজ করে, যেহেতু ওপেন সার্কেল এবং আমরা সবাই জানি প্রেগেটরি ম্যাপে ওপেন সার্কেল ম্যাক্সিমাম এরিয়াতে শেষ মুহূর্তের ব্যাটেলগুলো কিন্তু একদমই বিপজ্জনক হয়ে দাঁড়ায়। সো অবশ্যই প্রবলেমেটিক হবে। ফর নাও এলিমিনেট হয়েছেন আরও একটি দল, লাস্ট 6 টিম লাইভ। আবারও কিন্তু ভাইটালিটিকে লক্ষ্য করছি, জোয়েল কোজা দুজন স্নাইপারকে সঙ্গে নিয়ে যে এই ট্রিকি মাইন্ডে গেমটা খেলছেন। ভাইটালিটি অল দ্য টাইম যখন ডিফারেন্ট টিমগুলো পার্টিসিপেট করেন, সবার চাইতে আলাদা হওয়ার যে জায়গাটা আমার মনে হয় ভাইটালিটি সেটা সবার আগেই করেছেন। এমন একটা গ্লোবাল স্টেজে ভাইটালিটি বারংবার দেখিয়েছেন যখন একজন স্নাইপার, দুজন রাশার, একজন সাপোর্টিভ অ্যাথলিট এভাবে আসলে টিমগুলো নিজেদের প্ল্যান সেট করে, ঠিক তখনই কিন্তু ভাইটালিটিকে দেখা যায় যে তারা দুজন স্নাইপার এবং দুজন সাপোর্টিভ রাশারে খেলতে পছন্দ করে। বাট এই মুহূর্তে RRQ কাজু দে আর কমপ্লিটলি শাট ডাউন। টিজি এই মুহূর্তে বিদায় জানিয়েছে। দিস টিজি ইজ সামথিং এক্সট্রা অর্ডিনারি। RRQ এর সঙ্গে শুরু থেকে ব্যাটল হচ্ছিল ফ্রম ব্রাজিলিয়া টু লাস্ট সার্কেল অফ দিস গেম প্রিগেটরি। পুরো ব্যাটলটাতেই কিন্তু টিম টোটাল গেমিংরা উইন উইন সিচুয়েশনে ছিলেন এগেইনস্ট RRQ কাজু। বাট শেষ মুহূর্তের লড়াই, 4টি দলের ব্যাটলের মধ্য থেকে ইন্ডিয়ান টিম সাউথ এশিয়াকে কি আরো একবার সেই গুরুত্বপূর্ণ বুইয়া এনে দিতে পারবে কিনা? লেটস সি। ইয়েস অবভিয়াসলি, লেটস সি। অ্যাস্ট্যাক টোটাল গেমিং তারা কিন্তু এবার বুইয়ার জন্য প্রস্তুত, এবং হতে পারবে কিনা একটা টোটাল গেমিং এর পক্ষ থেকে একটা অসাধারণ কামব্যাক। মনে তো হচ্ছে যেভাবে টিজি পারফর্ম করছে টিম টোটাল গেমিং। ও নো, শ্যাঙ্কিকে নকডাউন করা হয়েছে। গিউ তিনিও ওয়াইপড আউট হবেন, লস। তাদের অবস্থা টাইট। শ্যাঙ্কি শর্ট রেঞ্জে ঢুকার ট্রাই করাবে, ইয়াগো কিছু শর্ট থ্রো করার ট্রাই, গ্রেনেড এসেছে, ফুটবে সেই গ্রেনেড, বাট একটু
একটুর জন্য বেঁচে গেলেন ইয়াগো। ও মাই গড, বাট বোটা তিনি হয়েছে টেক ডাউন। শ্যাঙ্কি ট্রাই তো করছে নকডাউন গুলো নেওয়ার, অ্যাজটেক এখনো পর্যন্ত বেঁচে আছেন। শর্টস কানেক্ট করা ট্রাই করা হবে, নকডাউন গুলো নেওয়ার চেষ্টা, হাতে সেই জায়গায় ট্রোগন নিয়ে এগিয়ে যাচ্ছেন, ওয়াল দিয়ে ডিফেন্ড করছেন মাফিয়া, তার হাতে ডাবল সাইবার, ব্যাক টু ব্যাক কিছু শর্ট থ্রো করা হবে, কিল ফিরি কিল গুলো কিন্তু চুলা ট্রাই করবে। কিউ নো জেনারেল হয়েছে নঙ্কা শ্যাঙ্কির তরফ থেকে, বা টিম টোটাল গেমিং আর ওয়াইপ আউট। জাস্ট সেকেন্ড লাগেনি সেই জায়গায় ওয়াইপ আউট করতে টিম লসের মুহূর্তের মধ্যেই আসলে টিম টোটাল গেমিং কে বিদায় জানিয়ে দেওয়া হবে। বাট ফ্লুক্সো এখনো সার্ভাইভ করবে, বাট ম্যান পাওয়ার একটা ঘাটতি আছে। ভাইটালিটি গট দ্য ফুল চান্স টু গ্র্যাব দ্য বুইয়া রাইট। Exactly, Captain Yago with his sniper still trying his best against Fluxo. এই মুহূর্তে কিন্তু ব্রাজিলিয়ান ফ্লুক্সোদেরকে থামাতে চেষ্টা, সঙ্গে রয়েছেন ইন্দোনেশিয়ান জায়ান্ট ভাইটালিটি। রিক্স করতে করে প্রথম শট কানেকশন পেল, ব্যাক টু ব্যাক আরো কিছু ওয়ালের ব্যবহার, খরচা তো হচ্ছে অনেকগুলো ডিফেন্স, বাট হাউ লং ইট পসিবল ফর ভাইটালিটি ট্রাই করবেন এবার দিক্সার এইচ মানে কাইলো জেন্ডলের উচিত এই মুহূর্তে ব্যাটেলে যাওয়া। ইয়াগো স্নাইপার শটটাই কাজের কাজ ঘটিয়ে দেবেন, জোয়েলকে উদ্দেশ্য করে স্নাইপার শট, একই সাথে ইয়াগো হোয়াট অ্যামেজিং স্নাইপিং বাই দিস প্লেয়ার। এবার কিন্তু সাইব্যাংকে তোলা হলো, একই সাথে জোয়েল সাইব্যাং সবাইকে যেন উচিত শিক্ষা দিচ্ছেন। MIBL লস, আরো একটা বুইয়ার পথে এগোচ্ছেন। প্রথম ম্যাচের বুইয়ার পরে তৃতীয় ম্যাচে এসেও অ্যামেজিং অ্যানাদার বুইয়া, ব্যাক টু ব্যাক স্কোর করছে, বড় ম্যাচ খেলছেন। স্ট্যান্ডিং এট টপ পজিশনটাই যেন মূল ইন্টেনশন। Again with the charge with an amazing booyah and done it nicely. MIBL loss. Oh my god, MIBL loss. What a performance. পুরো ম্যাচটাকে টুইস্ট করে দিয়েছে লাস্ট সেকেন্ডে, যেখানে মনে হচ্ছিল ফ্লুক্সো আর ভাইটালিটি তারা বুইয়াটা মারবেন, বাট পেশেন্সটা দেখো, জাস্ট বুইয়া করার সত্ত্বেও অতটা গুণেও সেখান থেকে দেখতে পাচ্ছি তারা সেখানে কংগ্রেস জানাচ্ছে না, তারা অনেক বেশি স্মুথ অ্যান্ড স্টেডি মেন্টালিটি মেনটেন করছেন যে এখন গ্রুপ স্টেজ চলছে, এখনো আমরা সেলিব্রেশন করব না, আমরা এখনো পারফেক্টলি সেলিব্রেট করব না, আমরা যখন ফাইনালে চ্যাম্প করব তখনই কিন্তু নিজেদের সেলিব্রেশন গুলোকে আরো জমজমাট বানিয়ে তুলবো। এবং একটু মজা হাসি ঠাট্টা, বাট RRQ কাজু থেকে মাই ম্যান মাল, হি ইজ বিং রিয়েলি সিরিয়াস এন্ড অনেক বেশি চিন্তিত দেখতে পাচ্ছি আমি আসলে তাকে, এবং খুবই বেশি চিন্তিত থাকার কারণও আছে আসলে RRQ'র, কজ RRQ doesn't have the perfect position or doesn't have the perfect points to qualify for directly for the grand finales. এখনো পর্যন্ত ডে 1-এ তারা অতটা প্রথম 3টি ম্যাচে ভালো পারফর্ম করেনি, বাট স্টিল উই গট more 3 matches. যেই 3টা ম্যাচে তাদের কামব্যাক আমরা আশা করতে পারি ইন EWC 2026. এক্স্যাক্টলি, আমার মনে হয় গ্রুপ বিটা আসলে আমাদের জন্য দ্য গ্রুপ অফ হোপ বলা যেতে পারে, এভাবেই কিন্তু ট্যাগ করা যেতে পারে যে এখান থেকে সাউথ এশিয়ান টিমগুলোর জন্য একটা বিগ হোপ সেট হবে যে হ্যাঁ তাদের জন্য একটা হাই অপরচুনিটিস টু কোয়ালিফাই, একদম আর্লিতে ফাইনালের দিকে যাওয়া, সেই সুযোগটা কিন্তু আসলে পেতে পারতেন আমাদের সাউথ এশিয়ান টিমগুলো, বাট সময়ের সঙ্গে সঙ্গে কিন্তু নিজেদের অপরচুনিটিগুলোকে হারিয়ে ফেলছেন। আমার কেন যেন তেমনটাই মনে হয়। SITL Esports আমার মনে হয় ব্যালেন্স করতে ট্রাই করছেন। প্রথম গেম এবং তৃতীয় গেমে যেভাবে একটা ভালো স্কোর, ভালো মার্জিন সেট করে ফেলেছে টোটাল গেমিং Esports IQ, তাদের কাছে কিন্তু বেশ একটা ভালো স্কোর ওভারঅল অ্যাড হয়ে যাবে ফর শিওর ফাসিং, বাট স্টিল টিম স্ট্র হ্যাটস অ্যান্ড দ্য টিম ফ্রম ইন্ডিয়া SITL Esports, এই দুটো দলও তো সাউথ এশিয়াকে রিপ্রেজেন্ট করে, নিজের কান্ট্রিকে রিপ্রেজেন্ট করে। সো সেই জায়গা থেকে আমার মনে হয় যে এখন পর্যন্ত সেই আশানুরূপ বড় স্কোরের দিকে মুভ করতে পারেনি দুটো দলের কোনো দলই। ফর দ্য বেস্ট, আরো 3টে গেম আছে প্রথম দিনে, সো প্রথম দিনের বড় স্কোরি টিমগুলোকে আসলে ব্যালেন্স রাখতে পারে, প্রেশার ফ্রি রাখতে পারে। সো ওই প্রেশার ফ্রি গেমটা সেকেন্ড ডেতে খেলার জন্য ডে 1-এ অবশ্যই নিজেদের ভালো কিছু পয়েন্ট প্রয়োজন হবে স্কোর বোর্ডে। সো বেস্ট অফ লাক। অ্যান্ড অন্যদিকে যদি আল আহলি Esports এর কথা বলি, আমাদের সিক্রেট টুইস্টেড মাইন্ডরা ব্যাটল থেকে তো এলিমিনেট হয়ে গিয়েছিলেন সিক্রেটের এগেইনস্ট ফাইটে, বাট অবশ্য ভালো কিছু এলিমিনেশন পয়েন্ট নিয়ে শেষ করেছেন। সো সেটাও তাদেরকে একটা হেল্প করবে নিশ্চিত। ইয়েস অবভিয়াসলি সেটা তো হেল্প করবেই। আমি না এখন আসলে জয়, যেটা সত্যি কথা যে রাইট নাও আই এম বিং স্যাড বিকজ অফ গ্রুপ এ তে যেহেতু টাইটানের এরকম পারফরমেন্স দেখেছি, স্ট্রয়েডস থেকে একটা আশা করছিলাম যে তারা ভালো করবেন, একটা বেটার আউটপুট তারা ইমপ্লিমেন্ট করবেন, বাট নো আই এম নট সিইং দ্যাট থিং, বিকজ এই জায়গায় আসলে পসিবল হচ্ছে না যে অ্যাজ আ নিউ কামার, যেখানে আগের প্রি এক্সপিরিয়েন্স ওয়ালা টিমই সেখানে কমফোর্টেবলি খেলতে পারতেছে না, হাউ ক্যান উই এক্সপেক্ট যে স্ট্র হ্যাটস ভালো পারফর্ম করতে পারবে? বিকজ দিস ইজ দ্য ফার্স্ট টাইম পারফর্ম ভালো করে, তারা রিজনাল বেস্ট টিমস, I know that, but still international stage-এ অনেক ঘাটতি আছে যেগুলো ফিল আপ করার সময় আমাদের কাছে ছিল, কিন্তু এখনো প্রপারলি হয়ে ওঠেনি। উই নিড টু আপগ্রেড মাচ মোর, আমাদের আরো আপগ্রেডেশন দরকার ইন আওয়ার u5r Esports বাংলাদেশ। সো সেই জিনিসটা কিন্তু আস্তে আস্তে এই ভুলগুলো থেকে শিখতে হবে, বিকজ সামনে কিন্তু জাস্ট নট দিস টুর্নামেন্ট, আমরা কিন্তু জানি যে EWC-র টপ 1 টিম কিন্তু স্লট পাবে FWS গ্লোবালে।
তো গ্লোবাল স্টেজ অফ FWS ফ্রি ফায়ার ওয়ার্ল্ড সিরিজ, সেই জায়গাতেও কিন্তু বাংলাদেশ আরও একটু সুযোগ পাওয়ার সুযোগ আছে। তো সেই জায়গা থেকেও যদি তাদের কাছে এখনো সময় আছে EWCর পরে আরও একবার নিজেদেরকে রেডি করা, নিজেদেরকে ভেঙে চুড়ে আবারও কিন্তু দাঁড়া করানোর আবারও একটা সুযোগ আছে, তখন যদি আমরা বেটার আউটপুট পাই তাহলে উইল হ্যাভ আ গ্রেট স্লিপ। আসলে এটা সত্যি কথা, কজ উই ওয়ান্ট বাংলাদেশ টু উইন সামথিং, we want to see the Bangladeshi team to achieve something. তো সেটাই আমরা দেখতে চাই, অ্যান্ড অডিয়েন্সরাও কিন্তু সেটার জন্য বসে আছে। বিকজ ধীর আগ্রহে গত 2025 সাল গেল, এবার 2026 যেখানে আমরা ভেবেছিলাম অনেক কিছু আমরা অ্যাচিভ করব, বাট আস্তে আস্তে সেগুলো আমরা অ্যাচিভ করছি, বাট সময় লাগবে গাইজ। অডিয়েন্স আপনাদেরকেও ধৈর্য ধরতে হবে, এত সহজে ধৈর্য হারা হলে হবে না, কজ দিস ইজ দ্য স্টার্টিং অফ গ্রোয়িং স্টেজ। এখনো অনেক সময় বাকি আছে আমাদের সাথে, এখনো অনেক টাইম আছে আমাদের দলগুলোর কাছে। সো লেটস হোপ ফর দ্য বেস্ট, তাদেরকে সাপোর্ট জানাই, যেহেতু আরো 3টি ম্যাচ বাকি, এখন হোপ রাখতে পারি আমাদের বাংলাদেশি দলদের উপরে, অ্যান্ড লেটস হোপ ফর দ্য বেস্ট আর কিছু। এক্স্যাক্টলি। এবং ফাসিন, আমার মনে হয় যে কথাগুলো বলেছো, দিস ইজ ট্রুলি ইমোশনাল ফর অল অফ আস যারা আমরা বাংলাদেশি। দেখুন গাইজ, আপনি দিন শেষে আমরা সবাই বাংলাদেশি, অ্যাজ উই বোথ আর কাস্টার্স, বাট এট সেম টাইম আমাদের মনে হয় ফ্রি ফায়ারকে আমাদের ধন্যবাদ জানানো উচিত। 2025 and 2026 আমাদের জন্য বড় বড় অপরচুনিটিস তারা কিন্তু অ্যাড করেছে। আদারওয়াইজ আমরা হয়তোবা এই স্টেজগুলোতে স্টিল আমরা আসলে একটা সময় ভাবতাম যে কি হবে, বাট সেখান থেকে এখন ভাবি যে অনেক কিছুই তো হচ্ছে, ইন ফিউচার আমরা আরো বেটার কিছু পাবো। সো অল ক্রেডিট ফর ফ্রি ফায়ার, থ্যাংক ইউ সো মাচ ফ্রি ফায়ার esports ইন বাংলাদেশ। অ্যান্ড এট দ্য সেম টাইম বাংলাদেশি টিমগুলো, হ্যাঁ কিছু কিছু জায়গায় লার্নিং পিরিয়ড থাকবে, বাট আমার মনে হয় যে টিম স্ট্র হ্যাটস এতটাও আসলে আমাদের এক্সপেকটেশন, বা আমরা যে এক্সপেকটেশন বা ডিমান্ড এখন পর্যন্ত টিম স্ট্র হ্যাটসকে নিয়ে রাখছি সেটা ফিল আপ করতে পারিনি, বা এখন পর্যন্ত ফিল আপ করতে না পারলেও যে পারবেন না ব্যাপারটা এভাবেও বলা যাবে না। ফাসিন, হোপ ফর দ্য বেস্ট, যে আরো 3টে গেম, নট 3 গেম, আজকের দিনের জন্য 3টে গেম, আপকামিং ডেতে আরো কিন্তু গেমস রয়েছে গাইজ, নেক্সট ডেতে আরো 6টি ম্যাচ পাবেন। সো সবগুলো ম্যাচ শেষে স্ট্যান্ডিং একটা বিগ স্কোর, একটা ভালো স্কোর, আই হোপ স্ট্র হ্যাটস অ্যান্ড টাইটান esports বাংলাদেশি টিম দুটো দেখাতে পারবেন। রাইট নাও উই হ্যাভ আওয়ার ম্যাচ স্ট্যান্ডিংস, যেখানে MIBL লস উইথ 31 পয়েন্ট, টিম ভাইটালিটি উইথ 23, RRQ with 14, Fluxo with 15, same score near Secret, and Total Gaming Esports with 19 points. On the other side, Twisted Mind with 12, Mia Corp with 11, Lion with 7, SHL Esports with 6, Straw Hats with 5, Al Ahli Esports with 4 points. সো বলাই যায় যে স্ট্যান্ডিং ওয়াইজ যেভাবে আসলে এগোচ্ছে আমাদের বাংলাদেশি টিম স্ট্র হ্যাটস, সেটা এখন পর্যন্ত খুব একটা বড় স্কোর নয়। দেখো, আমার মনে হয় ফাসিন 2 ম্যাচ শেষে 15-18 এর যে রেসটা বা যে পয়েন্ট মার্জিনটা, দ্যাটস আ গুড পয়েন্ট, দ্যাটস আ গুড ব্যালেন্স পয়েন্ট। আমার মনে হয় ওই অ্যাভারেজটা ভালো, যে ইচ অ্যান্ড এভরি গেম, এই গ্রুপ স্টেজের ম্যাচগুলোতে এভরি গেম তোমার কাছে আসলে 8 পয়েন্ট করে, শুরুর দিকের প্রথম 2 থেকে 3টে গেমে আসলে 8 পয়েন্টের গড় থাকাটা, এটা এনাফ, এটা পারফেক্ট ব্যালেন্স, নট বিগ মার্জিন, অ্যাভারেজ গুড মার্জিন। তবে সময়ের সঙ্গে সঙ্গে আপগ্রেডেশনটা টিমদের বাড়াতে হবে। সো স্কোর বোর্ডে পরিবর্তন আনতে একটু ডমিনেট করে যেমন খেলা প্রয়োজন, সামটাইম কিছু কিছু সেফ ব্যাক টিমগুলোকে আসলে নিতে দেখতে পাচ্ছিলাম আমরা, যে সেফ ব্যাকগুলো আমার মনে হয় যে কতটা সেফ হলো টিমগুলোর জন্য, কতটা তারা সেফলি ব্যাক করলেন। সো অনেকগুলো প্রশ্ন থেকে যায়। রাইট নাও উই আর সিইং দ্য ওভারঅল স্ট্যান্ডিং অফ গ্রুপ বি। Yes, obviously we are seeing the overall standings, but প্রশ্ন যেগুলো আসলে রয়ে যায় সেগুলোর আনসার আমরা ডে 2-তে পাবো, অবভিয়াসলি, কজ ডে 1-এ যেহেতু আমরা জানি যে ফার্স্ট টাইম, তো ডে 1টাতে আমরা একটু সেই দিকে মানে খুবই কমই দেখতে পাচ্ছি তাদের আপগ্রেডেশন এন্ড এভরিথিং, বাট হোপফুলি ডে 2-তে তারা আরো বড় একটা কামব্যাক দিতে পারবে। বাট লস যারা আছেন টেবিল টপে 62 পয়েন্ট নিয়ে, ফ্লুক্সো 53, টিম সিক্রেট 47, টুইস্টেড মাইন্ড 41, এন্ড বাদ বাকি টিমগুলোকে আমরা দেখতেই পাচ্ছি। আল আহলি 7-এ আছেন 36, লায়ন 29, এন্ড RRQ 27। জাস্ট মানে একটা জিনিস যদি তুমি লক্ষ্য করো, RRQ খাজু, one of the finest teams, they are in the top 9. So বুঝতেই পারছো যে কতটা গ্লোবাল জায়ান্টসরা স্ট্রং, যে এই জায়গায় আপনি কখনো প্রেডিক্ট করতে পারবেন না যে কেউ ছোট দল কেউ বড় দল, আপনার বড় দলও কিন্তু সেই জায়গায় পাস স্লিপ করবে, ছোট দলরাও হয়তো বা জাম্প করে ফেলতে পারবে। জাস্ট ডিআরএস গেমিং থেকে আমরা যেটা এক্সপেক্ট করিনি সেটা আমাদেরকে ফিল আপ করে দিয়েছেন তারা। সো হোপফুলি আমাদের দলগুলো আস্তে আস্তে আপগ্রেড করবে, ডে 2-তে আবারও কামব্যাক দিতে পারবে, সুযোগ তাদের কাছে এখন পর্যন্ত আছে। অ্যান্ড যেটা মোস্ট প্রবাবলি একটা জিনিস তুমি বলেছো যে 8 পয়েন্ট গড়ে খুবই দরকার, যেহেতু 12টা ম্যাচ, 8 পয়েন্ট করে যদি 10টা ম্যাচও আপনি সিকিউর করেন তাহলে আপনার কাছে 80 পয়েন্ট চলে আসছে। It's not enough for top 4, but still it's enough for qualify for the survival stage at least. So survival stage qualify করতে পারলেই আপনার জন্য একটা
ইজিয়ার পোর্শন চলে আসে, যেখানে আপনি হয়তো বা ওই দিন ডুও ডাই সিচুয়েশনে মন খুলে খেলতে পারবেন, এত স্ট্র্যাটেজি কথা ভাবতে হবে না, আপনি ইন্ডিভিজুয়ালি নিজের যে অ্যাগ্রেসিভ প্লেইং স্টাইলটা সেটা ইমপ্লিমেন্ট করতে পারবেন। অনেক সময় প্লেয়ার্সরা এমন হয় যে ভয় লাগে যে এই সময় এই পারফরমেন্সটা দিলে আমি যদি এই স্ট্র্যাটেজিটা ইমপ্লিমেন্ট করি এই স্টেজে হয়তো বা আমি স্লিপ করতে পারবো, বাট যখন আপনি ডুও ডাই সিচুয়েশনে চলে আসেন তখন আপনার কিছু হারানো থাকে না, আপনার পিঠ যখন দেওয়ালে ঠেকে যায় আপনার শুধু এগোতেই হবে আর কিছুই করার থাকবে না। সো সেই সার্ভাইভাল স্টেজে যাওয়ার জন্য তাদের কাছে এখনও কিন্তু স্টিল অনেকগুলো ম্যাচেস বাকি, কালকের 6 ম্যাচ এবং আজকের আরও 3 ম্যাচ। সো 9 ম্যাচে মিনিমাম আপনি এক ম্যাচে 6, এক ম্যাচে 12, এক ম্যাচে এরকম করেও কিন্তু পয়েন্ট সিকিউর করতে পারবেন, বাট 0 পয়েন্ট নিয়ে শেষ করাটা একদমই ঠিক। এক্স্যাক্টলি, hope for the best. This is the game number 4 for Group B. আমরা 4th ম্যাচে রয়েছি গাইজ, এবং এই মুহূর্তে আমরা কিন্তু নেক্সট ম্যাপে, খুবই ইন্টারেস্টিং একটা ম্যাপ। আমার মনে হয় এই ফিউচারিস্টিক ম্যাপ থেকে বেটার কিছু হবে। শক্ট, নীল অ্যান্ড এক্সট্রোভদের ডিফারেন্ট রোল ওয়াইজ তাদের পারফরমেন্স আমাদের সবাইকে অনেক বেশি হ্যাপিনেস এনে দিতেই পারে। আল আহলি স্পোর্টস রাইট নাও মিয়া কর্পদের সঙ্গে কিন্তু একটা ক্ল্যাশ এঙ্গেজমেন্টে দেখতে পাচ্ছি, বাট লায়ন থেকে গেমস কিংকে জাস্ট দেখো, তিনি কিন্তু 1-1 একটা ট্রেডার রয়েছেন, সো তাকেও কোনোভাবে পিছিয়ে রাখলে চলবে না। স্ট্র হ্যাট ভার্সেস RRQ কাজু রাইট নাও, ব্যাটলফিল্ড আরও একবার উত্তপ্ততা ছড়িয়ে দিচ্ছে দর্শক। কি মনে হচ্ছে এই ফাইটের পরিসমাপ্তি কি করবে? RRQ কাজু যত বেশি দীর্ঘায়িত করবেন সেই ব্যাটলে থার্ড পার্টি অ্যাপ্রোচমেন্টের চান্সেস তো ভেরি much high. RRQ কাজু ডিফারেন্ট ডাইরেকশন থেকে তাদের লুট ক্লেম করে এসেছেন, সো দে হ্যাভ আ লট অফ লুটস রাইট নাও। আমার মনে হয় স্ট্র হ্যাটসের তুলনায় বেশি, এবং সেখানে স্পোর্টসের কিন্তু ব্যাটলে শুরুতেই কিন্তু টিম স্ট্র হ্যাটস অ্যামেজিং কিছু স্কোর এখানে বিল্ড করতে পেরেছেন। বানিও সামথিং প্রেশারাইজ সিচুয়েশন ফেস করে গিয়েছিলেন, এবং এখান থেকে স্ট্র হ্যাটস তো তুলে নিয়েছিলেন তিনটি পয়েন্ট। নাও তাদেরকে ব্যাটল কন্টিনিউ করতে হবে এগেইনস্ট টিম RRQ কাজু। What a shot! What a shot! Left side থেকে attack নিল হামলা, শট মুভমেন্টগুলো পারফেক্টলি এগিয়ে দিয়েছে RRQ কাজু। তারাও কিন্তু দেখতে পাচ্ছি কি এলিমিনেশন প্লে করছে। I think so right now RRQ কাজু they will play a targeted game, because এইবার তাদের পয়েন্ট দরকার, এইবার তারা একটা টার্গেটেড প্লেইং স্টাইল মেনটেন করবেন। প্রথম তিন ম্যাচ তারা হোল্ড করে খেলেছেন, তারা বুঝেছেন পুরো এনভায়রনমেন্টটাকে, এইবার সেই এনভায়রনমেন্টে নিজেদের ছাপটা বসানো দরকার জাস্ট। বাট বলা যায় ভাইটালিটি তারা অলরেডি অনেক ভালো পুশ দিয়ে ফেলেছেন, অনেক গ্রেট একটা পারফরমেন্স দিচ্ছেন, তো সেই জায়গায় ভাইটালিটি ডু মাচ বেটার। বাট সোল জ্যাক তাকে দেখতে পাচ্ছি স্পট করে বলতে, সোল অতটা ভালো পারফরমেন্স হচ্ছে না, বাট টিম সিক্রেটের সামনে পড়া অল দ্য সোল ইটস আ রিলি ব্যাড থিং। যদি আমি বলি এই মুহূর্তে যদি আসলে সোলের মতো টিম যারা অলরেডি বটমে আছে তারা যদি টেবিলের টপ টিমের সামনে পড়ে, দেন ইট উড বি লাইক যে কি ক্লোজ খেলবে, সেখানে করা হবে। ডায়মন্ড নক নিয়েছে, এবং সেই জায়গায় ডায়মন্ডকে হামলা করে শেখানো হবে। তারাও কিন্তু আলায় ওয়াঙ্গাম, জিকি, PLS1 and Nan7 they are just outstanding, but PLS1 তাকে মোস্ট প্রবাবলি তাড়াতাড়ি করে রিকল করতে হবে, বিকজ হি ইজ আ রিয়েলি ইম্পর্টেন্ট প্লেয়ার ফর দ্য টিম। বিকজ যখন টিমের ব্যাকআপ দরকার হয় তখন PLS1 থাকেন, যখন টিমের একটা প্রপার নক প্রয়োজন হয় তখন PLS1 থাকেন। বাট ব্যাটল মাফিয়া ভার্সেস এক্সট্রোভা, আইডিয়াল ভার্সেস মাফিয়া, ও অ্যামেজিং দ্য ব্যাটল। সেখানে দুর্দান্তভাবে শট আর টাইম কাম ব্যাক। আই থিংক সো আমাদের কথা শুনেছে তারা। ইয়েস, such amazing battle for Extro 1 versus 1 একটা Extro দুটো অ্যাথলিটের কাছে কিন্তু একদম শর্ট রেঞ্জ ওয়েপন ছিলেন, এবং সেই জায়গা থেকে দুজনেই তাদের রোল ওয়াইজ তাদের টিমের জন্য পার্টিকুলারলি তারা স্নাইপিং করে থাকেন, অ্যাজ দে বোথ আর স্নাইপার অ্যান্ড লিডার অলসো। ব্যাটলটা কিন্তু ইন্টারেস্টিং ছিল, বাট টিম সাপোর্ট পেয়েছে এক্সট্রো, বাট অন্যদিকে ঠিক কয়েকটা কিন্তু শুরুতেই তুলে নেবেন এই ব্যাটল থেকে। এগেইন ওয়াঙ্গাম করতে শুরু করে ড্যামেজ, এ যেন আবারও সেই পূর্বের যত রাক্ষোভ সব কিছুকেই কিন্তু এই মুহূর্তে আবারও ধূলিসাৎ করতে চাইছেন টুইস্টেড মাইন্ড। এবার কিন্তু এগিয়ে থাকলেন এই ব্যাটলে, বাট ডায়মন্ড তিনি লং থেকেই প্রেশারাইজ করছেন এই মুহূর্তে তার হাতে থাকা শুধুমাত্র একটা P90 থেকে। টিভাস পেছন থেকে আসবেন, তিনি এই মুহূর্তে লিমিনেশনগুলো সিকিউর করবেন। বাট অ্যাবাউট Nan7 ইয়েস রিভাইভ করেছেন ঠিক কয়েকে, এবং সিচুয়েশনটা কিছুটা হলেও কিন্তু ফেভারে রাখতে পেরেছেন যেহেতু একজন প্লেয়ারকে বাঁচিয়ে দেওয়া হলো। বাট
রাইট নাও তারাও কিন্তু ফাইট করবেন স্যার ডায়মন্ড এই মুহূর্তে নক নিতে নিতে কিন্তু এই মুহূর্তে কাপমার কাছে হচ্ছে ডাউন এবং দুটো ডিফারেন্ট টিম দুটো ডিফারেন্ট ব্যাটলে আবারও এঙ্গেজ হচ্ছেন বাট নাও টুইস্টেড মাইন্ড ভার্সেস মিয়া কর্প Yes, obviously, Twisted Mind versus Mia Corp, তারা কিন্তু এগিয়ে যাবেন সামনে অ্যাটাকটা করার চেষ্টা করা হবে ড্যামেজগুলো প্রোভাইড করারও কিন্তু একটা ট্রাই করবেন তারা শর্ট রেঞ্জে ব্যাটল একটা প্লেয়ারকে স্পট করা হয়েছে দ্য ফার্স্ট তিনি আছেন রাইট সাইডে বাট দ্য সিক্রেট আর ওয়াচ আউট দ্যাটস আ সারপ্রাইজ থিং ও মাই গড জয় হোয়াট হ্যাপেন্ড জাস্ট রাইট নাও টিম সিক্রেট বিদায় নিয়েছে What the hell was that? But সামনে আরো একটা সারপ্রাইজ বাট নিক বেঁচে গিয়েছেন একটু জন্য দ্য বাস তিনি এন্টার করতে পারছেন না বিকজ অফ দ্য ওয়াল বাট এই মুহূর্তে নিক তিনি ওয়েট করবেন যে শটে আসো তখনই মারবো বাট নাও জশবার তিনি ওয়াইপ আউট এই মুহূর্তে মিয়া তার আরো একটা প্লেয়ারকে লুজ করেছে নিচের দিকে নামতে হবে অ্যাজ সুন অ্যাজ পসিবল মিয়া লস তারা কিন্তু এগিয়ে যাবে সামনে এন্ড এই মুহূর্তে পারফেক্ট পজিশন পারফেক্ট লোকেশন দরকার টুইস্ট মাইন্ড তাদের কাছেও সুযোগ আছে তাদের কাছেও কিন্তু চান্সেস আছে টুইস্ট মাইন্ড গেমটাকে টুইস্ট করতে পারবেন গতবারের আসরেও কিন্তু তারা একটা ভালো ইমপ্যাক্ট রেখেছিলেন এই আসরেও কিন্তু সেই চেষ্টাটাই কিন্তু করবেন লস উইকবি তারাও এগিয়ে যাচ্ছেন সোলের দিকে Exactly. Right now, as like you will just different compound এবং ওপেন এরিয়া থেকে কিছু রোটেট করে যাচ্ছেন লস MIBR লস যাদের কাছে দুটো বুইয়া কমপ্লিট করার সেই এক্সপিরিয়েন্স কিন্তু আজকের দিনে অলরেডি ক্লেম হয়েছে সো এস লাইক ইউ উইল ওপেন এরিয়াতে দাঁড়িয়ে খেলতে চাইলে তাকে কিন্তু হিতে বিপরীত করতে পারে নুট্টো ছোট রিকবি 245 হি ইজ অ্যামেজিং পারফর্মার এই পারফরম্যান্স স্কোর আমরা কিন্তু প্রিভিয়াসলি দেখেছি গ্লোবাল স্টেজে সো কোনোভাবেই কিন্তু লসকে আসলে পিছিয়ে রাখা যাবে না অন্যদিকে লস থেকে কিন্তু প্রেশারটা ফেস করতে হচ্ছে ট্রলকে উদ্দেশ্য করে ড্যামেজ ওরা হলো জ্যাক দ্য অনলি অ্যাথলিট যিনি এই মুহূর্তে এই ব্যাটলে এঙ্গেজ টিমের একজন প্লেয়ার বানি তিনি কিন্তু একটা সেফ ডেস্টিনেশনে পৌঁছেছেন বাট টিমের হয়ে রিভাইভ করতে পারাটা বানির জন্য কতটা আসলে ইজি ডিল হবে দ্যাটস দ্য কোশ্চেন 11 টিম 40 প্লেয়ার বি অ্যালাইভ লায়ন আবার রিভাইভ করে নিয়েছেন নিজের প্লেয়ারদেরকে ম্যাক্স প্রেশার কোনোভাবেই থামতে পারলেন না ইয়াগোর কাছ থেকে ভালো কিছু ড্যামেজ ক্যাপ্টেন লিডিং ফ্রম দ্য ফ্রন্ট স্কোরিং ফ্রম দ্য ফ্রন্ট এন্ড এগেইন উইথ 10 অফ এলিমিনেশন লস জাস্ট আউটস্ট্যান্ডিং পারফর্ম করছে এন্ড 7 মিনিটস অফ দ্য ম্যাপ ইজ ওভার 11 টিমস এন্ড 40 প্লেয়ার্স এখনো পর্যন্ত রিমেইনিং কেউ কারো থেকে কোনো কম নয় এন্ড সেই জায়গায় বারংবার সেখান থেকে নিজেদের বেস্ট আউটপুট বেস্ট পারফরমেন্সগুলোই কিন্তু তারা দেওয়ার ট্রাই করতে সো 4 এলিমিনেশন তুলেছেন ওভারঅল প্রপার গেম প্লে প্রপার সেখান থেকে ইমপ্লিমেন্ট তারা কিন্তু করছেন রাইট সাইড থেকে ঢুকবেন আল আহলিরা এবার এগিয়ে যাবেন তারা আহলিরাতে কিন্তু এবার একটা পারফেক্ট ফ্লো মেনটেন করতে চাইবেন রাইট সাইডে কিন্তু সোলদের প্লেসদেরকেও দেখতে পাচ্ছি বাট তারা ফেস করবেন RRQদেরকে ট্রোল উড়ে যাচ্ছেন সেই জায়গায় এক জায়গা থেকে ওদিকে বা লিওন গাড়ি তুলে নিয়েছেন এবার জোয়েলের উপর গাড়ি হয়তো বা চড়িয়ে দেবেন তিনি বা শটে ওয়াও স্মুথ ফিনিশ করেছেন বাই প্লেয়ার থেকে লিওন তারাও কিন্তু একটা লায়ন টাইপ অফ পারফরম্যান্স করছে উই ক্যান কল দেম লিওন এবং সেই জায়গায় তারা কিন্তু like the Doll, Zoker, Games King, and Zako, Zed, and Hacks. They are just outstanding. Total Gaming, got the match top 3 finish করেছে এই match still live, but Straw Hats they are eliminated from this lobby, and right now arekta heartbreaking moment for the Bangladeshis. Shamne plus vitality, arekta player spotted. Wow, and what a shot! What an elimination! Double kill. Such a big upset for Bangladesh again and again. Team Straw Hats eliminated #11 এবং সেই সাথে 10টি টিম করে যাবেন এই মুহূর্তে সার্ভাইভ ফর নাও আমরা কিন্তু ভালো কিছু এলিমিনেশন পয়েন্ট নিয়ে দুটো টিম টুইস্টেড মাইন্ড এন্ড লস MIBR এদেরকে লক্ষ্য করছি যাদের দুটো দলের কাছে কিন্তু রয়েছে 11 অফ এলিমিনেশন পয়েন্ট এবং আজকের দিনের প্রথম দিকে যে ম্যাচগুলো হয়েছে সেখানে কিন্তু আমরা টিম সিক্রেটকে যেভাবে ব্যাটলগুলো করতে দেখেছি এগেইনস্ট টুইস্টেড মাইন্ড এবার টুইস্টেড মাইন্ডের শো করছে নিজেদের পারফরমেন্স জাস্ট প্রমাণ করছেন যে আমরাও পারি এবং সেখান থেকে ঘুরে দাঁড়াতে চাইবেন অন্যদিকে কিন্তু শ্যাঙ্কিকে নক করে ফেলা হচ্ছে অ্যাজটেককে আগেই হারিয়ে বসেছিলেন লায়ন থেকে এই মুহূর্তে কিন্তু দেখতে পারবো হ্যাক্স জোকার গেমস কিং অ্যান্ড সোকোরকে দেখা যাচ্ছে তারা কিন্তু এই মুহূর্তে এগোচ্ছেন সার্কেল টু সার্কেল রোটেট করতে চাইবেন তার আগে এই মুহূর্তে জোনের বাইরে কিছুটা অবস্থান গ্রহণ ওটা প্রেশার ফেস করতে হতে পারে এই মুহূর্তে হ্যাক্সকে ওটা এসেছেন সঙ্গে সঙ্গে ওটা সাবেনের ভালো কিছু চার্জ নক ওয়েট করবেন প্লেয়ার গেমস কিংকে তুলতে পারলে কিন্তু ওটার জন্য দিকটা হবে অনেক বেশি ইজি বাট তার আগেই দূর থেকে জোকার্স দূরে দিয়েছেন স্নাইপার শট নক করেছেন এই মুহূর্তে elimination point add করবে টিম লায়ন 10 of elimination secured and সেই সাথে সামনে থাকা টিম টিম TG তাদের জন্য কিন্তু এবার একটা বিগ মেন্টাল প্রেশার সেট হয়ে গেল
অবভিয়াসলি সেই মেন্টাল প্রেশার থেকে কিন্তু তারা ফিরে আসতে হবে এবং সেই জিনিসটা থেকে আবারও কিন্তু তাদেরকে রুখে দাঁড়াতে হবে। বাট দেখতেই পাচ্ছি আর কিউদেরকে যারা স্টিল সার্ভাইভ করছেন, যারা স্টিল ফাইটগুলো ইনিশিয়েট করার জন্য পাগলাটে হয়ে পড়বেন। সামনের দিকে এনিমিদেরকেও কিন্তু একটা পারফেক্ট অ্যাটাক তারা কিন্তু এবার ইমপ্লিমেন্ট করার জন্য রেডি আছেন। লস তারা আছেন লাইভ, ইয়াগো স্টিল সার্ভাইভ করছেন 10টি দল এবং 40টি প্লেয়ার জয় এখনো পর্যন্ত সার্ভাইভ করছে। টিম টোটাল গেমিং স্পোর্টস দে আর স্টিল সার্ভাইভিং দিস গেম। লস 2 বুয়াস নিয়েছেন গত কয়েকটি ম্যাচে এবং টিম সিক্রেট নিয়েছেন একটি বুয়া। তারা এই ম্যাচে অনেক আর্লি ওয়াইপড আউট হয়েছে, যেটা আমার জন্য খুবই সারপ্রাইজিং ছিল। স্ট্রহেডস ওয়াইপড আউট হয়ে পড়েছেন, বাট মোস্ট এলিমিনেশনের দিক থেকে এখনো টপ টেবিলে আছেন ইয়াগো, জপি অ্যান্ড বুলসিন। এই তিনটা প্লেয়ার অনেক বেশি দুর্দান্ত, তিনজনের লিড অ্যান্ড নিজেদের দলের জন্য তারা অনেক ভালো পারফর্ম। এক্স্যাক্টলি, আমার মনে হয় টিম টুইস্টেড মাইন্ড থেকে এক্সপোজ ইজ ওয়ান অফ দ্য ফেভারিট অ্যাথলিট। অন্যদিকে ইয়াগো দ্য ক্যাপ্টেন, দ্য হিরো ফর এ রিজন, টিমের জন্য পারফেক্ট স্কোর তিনি। এবং ইয়াগো কিন্তু প্রত্যেকটি ম্যাপে যেভাবে আসলে ম্যাচটা প্লেয়ার কনভার্ট করতে হেল্প করেছে সেটা মনে রাখবার মতো। গ্রুপ স্টেজে ওয়ান অফ দ্য বেস্ট পারফরমেন্স ডেলিভার করেছেন ইন্ডিভিজুয়ালি। অ্যান্ড এবার কিন্তু আরআরকিউ কাজু দেখো ব্যালেন্স করবার জন্য যে গেমটা খেলা দরকার, আরআরকিউ কাজু কিন্তু ফোর্থ গেমে এসে সেই গেমটাই খেলছেন। এটা খুবই ইম্পর্টেন্ট একটা ব্যাটল হবে টিম আরআরকিউ কাজুদের জন্য। সামনে শুধুমাত্র শ্যাঙ্কি যিনি পুরো একটি কম্পাউন্ড হোল্ড করে রয়েছেন এবং আরআরকিউ কাজুদের কম্পাউন্ডের আশপাশে কোনো করেও তিনি নজর রাখতে চাইছেন না। ওটা টেকেন ডাউন রাইট নাও। জোকার এই মুহূর্তে জ্যাককে তুলেছেন। আল আহলি থেকেও কিন্তু প্রেশার আসছে, সো টিজির জন্য আলটিমেটলি প্রেশার হাই। নক হয়ে যাবেন এই মুহূর্তে অ্যাজট্যাক। একে একে এভাবে যদি প্লেয়ার হারাতে থাকেন কোনো লেট গেমে রিসোর্সের একটা ঘাটতি ভোগ করতে হতেই পারে সাউথ এশিয়ান এই টিমটি, ইন্ডিয়ান টিম টোটাল গেমিংদেরকে। সো এখন পর্যন্ত টোটাল গেমিং এর কাছে গুড অফ পয়েন্টস রয়েছে, গুড অ্যামাউন্ট অফ পয়েন্টস রয়েছে, বাট এই গেমটাতেও ব্যালেন্স করতে হবে। এই গেমেও কিন্তু কনসিস্টেন্ট পারফরম্যান্সটা প্রয়োজন হবে আইকিউ টোটাল গেমিং। ইয়েস অবভিয়াসলি সেটা তো বটেই। সামনের দিকে এগিয়ে যাবেন তারা পারফেক্ট ফ্লো মেনটেন করার জন্য। এখনো পর্যন্ত টুইস্টেড গেম থেকে দেখতে পাচ্ছি 13টি এলিমিনেশন তুলে নেওয়া হয়েছে। সামনের দিকে ফ্লোটাও কিন্তু তারা মেনটেন করবেন, কোনোভাবেই কোনো কমতি দেখাবেন না। কিছু শট থ্রো করার প্রায় ওয়ালটাকে ব্রেক করে নেওয়া হয়েছে, বিকজ পজিশনটাকে দেখতে হবে, বিকজ এই মুহূর্তে পিক বানাতে হবে, সেই পিক থেকে কিছু নক্স বের করতে হবে, তার পাশাপাশি প্রত্যেকটা টিমের পজিশন অ্যানালাইজ করতে হবে এবং সেই জায়গা থেকে কিছু ইনফরমেশন গ্যাদার করা প্রয়োজন। জপি সাইবারস্কোপিং করে ভাইটালিটির পজিশনগুলো থ্রো করা ট্রাই করছেন, কোন দিকে কোন প্লেয়ারটা আছেন, কিছু মাইন্ড পুরো ছড়িয়ে ছিটিয়ে আছেন এবং এই ঘরটা, এই কম্পাউন্ডটা তাদের দখলে আপাতত আছে, বাট কতক্ষণই বা দখলে রাখতে পারবেন। অন্যদিকে ফ্লুক্সো তারা লিওনের সামনে 2v4 একটা সিনারিও, দে কুড রশ, বাট লংয়েও কিন্তু সার্কেলের বাইরে কিছু প্লেয়ার্স আছেন। ফ্লুক্সোর কাছে একটা সুযোগ আছে প্রথম দিকে প্লেয়ারকে পকেটে নেওয়া, তার পরবর্তী নো সুযোগ নেই, বিকজ থার্ড পার্টি এন্ট্রিও যে কোনো মুহূর্তে হয়ে যেতে পারে। আসলে লাস্টের গেম সিনারিগুলো এমন হয়ে পড়েছে যে তারা বুঝে গিয়েছে কিভাবে পারফর্ম করতে হয়। বাট কিরে, ও মাই গড, হোয়াট ওয়াজ দ্যাট? গাড়ি নিয়ে যে এন্ট্রিটা ছিল সেটা কিন্তু খুবই মানে দুর্দান্ত ছিল এবং আই থিঙ্ক সো হি ইজ আ স্টান্টম্যান। ইউ আর টকিং অ্যাবাউট ওই কিরে, আই থিঙ্ক এমন কিছুই বলতে চাচ্ছিলেন অবশ্যই, রাইট না? মিয়া কর্প তাদের কাছে একটা ভালো কন্ট্রোল, তাদের কাছে যে সার্কেলের পজিশনটা রয়েছে আমার মনে হয় এটা আসলে তাদেরকে কিছুটা সময়ের জন্য হেল্প করবে। বাট MIBR লস তারা বুঝে গেছে পুরো গেমের পেস, তারা জেনে গেছে কি করতে হবে। টুইস্টেড মাইন্ড ঠিক সেদিকেই এগোতে। MIBR লসদের জন্য একটা গুড পজিশন, টেক স্কোয়ারের একটা পুরো কন্ট্রোল কম্পাউন্ড তাদের কাছে রয়েছে রাইট নাও। টিজি ব্যাটল স্টার্ট করবেন, ফাইট থেকে এলিমিনেট হয়ে যাবেন, সে ডাউন জানানো হচ্ছে টোটাল গেমিং ইস্পোর্টস আইকিউ থেকে। এবং একই সাথে কিন্তু এবার 9টি দল করে যাবেন সার্ভাইভ। কারা করবেন শেষ পর্যন্ত বাজিমাত? আবারও কি দেখতে পারবো কিনা MIBR লসদের কাছ থেকে বুইয়া, নাকি টিম সিক্রেট? আসলে যেহেতু এই ব্যাটল থেকে সিক্রেট হয়েছেন বিদায়, সো সিক্রেটদেরকে যে টিমগুলো বা যে টিমটা আসলে সিক্রেটদের কাছ থেকে সবচেয়ে বেশি প্রেশার ফেস করেছে দ্যাট ইজ টুইস্টেড মাইন্ড। সো টুইস্টেড মাইন্ডরাও কিন্তু এবার এগিয়ে আসতে পারে। নিয়ে কর্প জাস্ট বিন ওয়াইপড আউট। আর কেউ কাজু এবার কিন্তু একটা হোপ তারা খুঁজে পাবেন। এসএকিউর উদ্দেশ্য করে ব্যাক টু ব্যাক স্নাইপিং মল 7 ক্যাপ্টেন ইজ আরো একবার তিনি তার চেষ্টা করে যাচ্ছেন। ক্যাপ্টেন ট্রাইং হিজ বেস্ট এন্ড নক ওয়ে ফর প্লেয়ার अगेन another down perfect shot from mol 7 জ্যাককে উদ্দেশ্য করে স্নাইপার শট কানেকশনের একটা হাইলি ট্রাই, বাট কম্পাউন্ডেড হুকেই কিন্তু নিজের হার্ট কভারটা মেইনটেইন করতে পেরেছেন। এবার আরআরকিউ কাজুদের জন্য সার্কেলের পজিশনটাও ভালো, এট দ্য সেম টাইম তারা প্রতিটি টিমকে গেট কিপ করার জন্য হায়ার ট্রাই করছেন। ইয়েস অবভিয়াসলি সেটা তো বটেই। আরআরকিউ কাজু তারা এবার লিওনকে এন্টার করতে দিতে একটু মুশকিলে ফেলাবেন, তারা একটু কঠিন একটা পরিস্থিতি ক্রিয়েট করবেন ফর লিওন সামনে দিকে এগিয়ে যাবে। ও মাই গড, টাচ হোয়াট আ গ্রেনেড! বল ফায়ার গাউন থেকে লিওনের উপর প্রেসার ক্রিয়েট করছে টিম ফ্লুক্সো, তারাও কিন্তু হেল্পিং হ্যান্ডের দায়িত্বটা পালন করবে। লাস্ট শট ফ্রম দ্য সোল জ্যাক
and team none than Leon আর ওয়াফা from Slobby এইবার RRQ কাজু কার প্রতি আসলে গ্রেনেডটা মারছেন আমি জানি না আসলে তিনি ফাঁকা জায়গায় গ্রেনেডটা মেরেছেন অবশ্যই তিনি ভাবছিলেন যে গ্রেনেডে কোনো না কোনো প্লেয়ার নক হবে বাট হয়তোবা তিনি জানেন না যে টিম অলরেডি লিওন আর ওয়াইপ আউট ফ্রম দিস লবি বাট ফ্লুক্সো তারাও কিন্তু পারফেক্ট পজিশন হোল্ড করেছে বাট ও নো ওপেন ফিল্ড জ্যাক যেভাবে মজা তুলছেন যেভাবে থার্ড পার্টি করছেন দ্যাট ইজ ইনসেইন একা একজন প্লেয়ার বা একা একটা সোলো প্লেয়ারকে যদি আপনি ছেড়ে দেন সেটা কত ডেঞ্জারাস ওয়াও গিহু হোয়াট আ শট এন্ড হোয়াট চার হয়েছেন সোল স্পোর্টস লাস্ট সেকশনে আসলে এইবার অনেক একটা টেন্স মোমেন্ট দেখতে পাচ্ছি বলের মধ্যে এক্সপেক্টেড বুয়া কি আমরা এই মুহূর্তে ফ্লুক্সের কাছ থেকে দেখতে পারি কিনা ওয়েল এক্সপেরিয়েন্স ফ্লুক্স W7M রাইট নাও ব্যাটল স্টার্ট করবেন এগেইনস্ট RRQ কাজু লম্বা সময় শত্রুতা সামনাসামনি সংঘর্ষ বারংবার হয়েছে রাইট নাও RRQ কাজু এই ব্যাটলে লিড নিতে যাচ্ছেন ফ্লুক্সের নাইট হ্যাজ বিন ওয়াইপড আউট এবং একই সঙ্গে ফ্লুক্সো সিচুয়েশনটাও কিন্তু লিটারালি কন্ট্রোলের বাইরে চলে গেল রাইট নাও আল আহলি esports again with another perfect zonal control এবং দূর থেকে lost MIBR lost থেকে Yago what a sniper show from Yago amazing sniper amazing leader he is for his team MIBR lost আমরা কি আরো একটা বুয়া লসের কাছ থেকে দেখবো নাকি এই ব্যাটলে RRQ কাজু নিজেদের ইকুয়েশন মেলাবেন let's see what yes obviously let's see সামনে দিকে এগিয়ে যাবে প্লেয়ার্স অ্যাটাক করা ট্রাই করা হবে নকআউট গুলোকে নেওয়ার চেষ্টা মুহূর্তের মধ্যে প্লেয়ার্স হারিয়ে ফেলবে নিজেদের প্রত্যেকটা প্লেয়ার আর এই মুহূর্তে সিচুয়েশনটাকে তারা কিন্তু হ্যান্ডেল করতে পারছেন না এবং সেখানে RRQ কাসু তাদের জন্য কিন্তু পরিস্থিতিটা একটু প্রবলেমেটিক হয়ে পড়েছে রাইট সাইডে প্লেয়ার্স এই আসবে আল আহলি অ্যাটাক করা হবে মাল যেমন 7 একের পর এক স্নাইপার শট RRQ বলেছিলাম এই দলটাকে আপনি কখনো রিড করতে পারবেন না যে কোনো মুহূর্তে যে কোনো টাইমে দিস টিম কুড জাম্প আপ টু দ্য টপ সামনে এগিয়ে যাবে আল আহলি তারাও কিন্তু ট্রাই করবে না RRQ কে ডমিনেট করতে বাট নো RRQ তারা ছাড় দিবে না হকের উপর ড্যামেজ জাম্প করতে যাবে শট এন্ড র্যাপস গেটস দ্য নক আল আহলি কে ডমিনেট করা হবে একমাত্র সার্ভাইভার লসের কাছে তিনজন প্লেয়ার ব্যাক টু ব্যাক ওল মান ডাবল স্নাইপার শট ফিনিশ অফ করবে প্লেয়ার আর একবার অ্যাটাক করা হবে ড্যামেজ প্রোভাইডেড মুহূর্তের মধ্যে রক্ত হয়ে গিয়ে প্লে দ্য রুথলেস মান দ্য রুথলেস RRQ কাজু they are just dominating this battlefield they are just ready to fight and now they are going for the booyah সামনে এগিয়ে যাবে চারজন প্লেয়ার মিলে টিম লসের উপর হামলা করবে শট টেক ডাউন ফ্রম Rams last survivor and this is the end and it's a booyah 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 for RRQ Kazu. Amazing booyah from team RRQ Kazu, this Indonesian giant Look at the showing frustration. their performance. What a show! But Al Ahli Esports, they are just amazing. এই মুহূর্তে আল আহলি থেকে আমরা কিন্তু জাস্ট দেখছি টিমমেটদের সঙ্গে আসলে কিছু বোঝাপড়া চলছে আই থিঙ্ক একে অন্যের সঙ্গে বোঝাপড়া করছেন তারা বাট ইটস কমপ্লিটলি ফাইন প্রিভিয়াস ইয়ার তারা খেলেছেন সেম স্টেজে ফর দিস টাইম অ্যাগেইন তারা নিজেদের বেস্ট পারফরমেন্স দিতেই কিন্তু উঠে পড়ে লেগেছেন এবং আমার মনে হয় এই যে টিম আল আহলি esports ফ্রম মিনা এই টিমটা কিন্তু জানেন কি করে খেলতে হবে কি করে ব্যাটল করতে হবে সো তাদের ব্যাটলটা তারা কিন্তু বুঝে শুনে নিচ্ছেন বাট এবার খুবই ক্লোজ ছিলেন বুয়ার জন্য শেষ মুহূর্তের ব্যাটলে আসলে RRQ কাজুর পজিশনটা খুবই পারফেক্ট ছিল সেই পজিশনটাকেও কিন্তু তারা কন্ট্রোলে নিতে পারতেন বাট আমার মনে হয় যে একটু টিম সাপোর্টে একটু পজিশন মেকিং এ গ্যাপ পড়ে গিয়েছে সেই জায়গায় যদি আসলে আরেকটু লেট গেম খেলতে পারতেন আমার মনে হয় সেটা একটা বেটার ডিল হতে পারতো ফর টিম আল আহলি esports জাস্ট আমরা একটু দেখে নেই শেষ মুহূর্তের ব্যাটলটা ঠিক কি হয়েছিল মাল 7 as he is the outstanding sniper come leader তার বেস্ট আউটপুট তিনি দিয়েছেন 15 16 17 এভাবেই এলিমিনেশন করেছেন কনফার্ম 17 এলিমিনেশনের সঙ্গেই তারা নিশ্চিত করেছেন নিজেদের দুর্দান্ত বুইয়া এবং ফাসিন আমার মনে হয় যে আনপ্রেডিক্টেবল টিমটা ডার্ক হর্স টিমটা নিজেদের সেই শো আরো একবার ফর্ম করলেন রোমান করলেন জাস্ট জানান দিলেন যে RRQ Kazu they are still alive. So obviously RRQ Kazu still alive and Mal be like যে আমি এখনো আছি আমি লবি থেকে যাইনি আমি স্নাইপার যখন হাতে তুলি তখন ডিস্ট্রাকশন দেখিয়ে দিই RRQ Kazu at last in the 4th number game যেটাকে আমরা আশা করেছিলাম in the 3rd number game could be a comeback match but 4th number গেমটা হয়ে পড়েছে comeback আসলে স্পোর্টস ওয়ার্ল্ড কাপে কোনো কিছুই আপনি গেস করতে পারবেন না স্পোর্টস ওয়ার্ল্ড কাপে সব কিছুই কিন্তু অনেক বেশি আনপ্রেডিক্টেবল বাট আল আহলির কথা বলতে হয় যেভাবে এম্পায়ারটা লুজ করেছেন তাদের লিডার অর উই কল হিম
আইজিএল, তিনি যেভাবে আসলে ফ্রাস্ট্রেট হয়ে পড়ছেন, আসলে ফ্রাস্ট্রেশন দেওয়ারই কথা, বিকজ এত ক্লোজ বুইয়ার এসে যখন বুইয়াটা মিস হবে তখন কিন্তু সবার একটু একদম ন্যাচারালি রাগ আসবেই, বাট সেই জায়গা থেকে নিজেকে আবারও কন্ট্রোল করতে হবে তাকে, বিকজ ওভার যদি সেই জায়গায় টেম্পারটা লুজ করে ফেলেন পরবর্তীতে তাদের নিজস্ব গেম প্লেতেই কিন্তু সেটা ইফেক্ট ফেলবে অনেক বড়, বিকজ যখন মানুষ রাগান্বিত থাকে তখন তার বেস্টটা সে দিতে পারে না। যদি কুল মাইন্ডেডলি একদম মিস্টার কুল হিসেবে খেলেন আহলিরা, তাহলে হয়তো বা সেই জায়গায় তাদের ইজিলি কামব্যাকটা দেওয়া পসিবল, অ্যান্ড দে আর পারফর্মিং ওয়েল। এমন না যে তাদের পারফর্ম খারাপ, তাদের পারফরমেন্স বাজে, তারা টপ 4 অবভিয়াসলি করতে পারবে যদি তারা এইরকমও ফ্লো মেনটেন করে, বিকজ টপ 3, টপ 2, টপ 1 সেখান থেকে বার তারা করছেন, তারা ভালো ফ্রিডম মেনটেন করছেন, অ্যান্ড ফ্রিডমটাই কিন্তু সব থেকে বেশি ম্যাটার করে স্পোর্টস ওয়ার্ল্ড কাপের গ্রুপ স্টেজ আজকের এই ডেতে। এক্স্যাক্টলি। মনে হয় আসলে মিডল ইস্ট আফ্রিকা মেনা সার্ভারের যে টিমগুলো রয়েছে তাদের মধ্য থেকে দে আর দ্য ট্রু টপার। এই টিমটার মধ্যে সেই ধরনের পটেনশিয়ালিটি রয়েছে। দ্য অনলি টিম ফ্রম মেনা দ্যাট ইজ আল আহলি স্পোর্টস। সো এই টিমটা এইভাবে অ্যাঙ্গার, এইভাবে অ্যাগ্রেশন শো করবে, ইটস ভেরি কমন, ভেরি ন্যাচারাল, কারণ এই টিমটা আসলে জিততে এসেছে, এই টিমটা বড় স্কোর করতে এসেছে। টপ 4 কন্টেন্ডার লিস্টে দে আর ওয়ান অফ দেম ফর গ্রুপ বি, এবং এই টিমটাকে আসলে প্রিভিয়াস ইয়ারে আমরা ফাইনালে যেভাবে আসলে দেখেছি, আমার মনে হয় ফাসিন সেটা ছিল আমাদের জন্য বড় একটা সারপ্রাইজ যে আল আহলি স্পোর্টস। আমি একটু ব্রেকডাউন করি গাইজ, যাদের জন্য আল আহলি চিনতে একটু সমস্যা হচ্ছে তাদের জন্য আমি একটু জানিয়ে রাখি। প্রিভিয়াসলি তারা ছিলেন ড্রাগন স্পোর্টস, ঠিক গত বছর তারা এই সেম স্টেজ খেলেছেন, স্পোর্টস ওয়ার্ল্ড কাপ খেলেছেন, কোয়ালিফিকেশন নিশ্চিত করে গ্র্যান্ড ফাইনালেও তারা কিন্তু প্লেসমেন্টাল গেমের একটা স্মৃতিময় ফাইনাল রেখে গেছেন। তারা জানান দিয়ে গেছেন যে ফাইনালেও কি করে ব্যালেন্স গেম খেলতে হয়, ফাইনালেও কি করে বুঝে শুনে নিজেদের বেস্ট পারফরমেন্সের আউটপুট দিতে হয়। কখনো কখনো প্রথম 3 থেকে 4টি সার্কেল তারা জোনের বাইরে কাটিয়েছেন, সেখান থেকে এক্সপেরিয়েন্স গেইন করেছেন। আফটার দ্যাট তারা কিন্তু আরো একটি বছরের পরিবর্তন, এবার কোনো প্যাসিভনেস নয়, যখন যেখানে ফাইট তখন সেখানে অ্যাগ্রেসিভ অ্যাটাক করছেন। সো দ্যাট ইজ কমপ্লিটলি সারপ্রাইজিং অ্যান্ড অ্যামেজিং শো। এরকমই হওয়ার কথা, বছরের সঙ্গে সঙ্গে পারফরমেন্সের পরিবর্তন, আপগ্রেডেশনটা ঠিক আল আহলির মতো হওয়া উচিত। অ্যামেজিং টিম ফ্রম মিনা। Yes, obviously an amazing team, an outstanding team আহলি, এবং নিজেদেরকে এভাবেই তাদেরকে এগিয়ে নিয়ে যেতে হবে, এভাবেই তাদেরকে প্রত্যেকটা স্টেপ বাই স্টেপ এগিয়ে যেতে হবে, অ্যান্ড দে আর পারফর্মিং ওয়ান্ডারফুল। আসলে কোনোভাবেই কোনো কমতি তার তরফ থেকে দেখতেছি না, অ্যান্ড সবকিছুই কিন্তু একটা ন্যাচারাল ব্যাপার, সবকিছু নিয়েই কিন্তু তারা এগিয়ে যাচ্ছেন, যেটা পারফরমেন্সটাকেও গ্র্যান্ড করছেন। অ্যান্ড ওভারঅল এই সিনারিও থেকে গাইজ আজকের ডে 1 এর গ্রুপ বি এর প্রথম 4টি ম্যাচ কমপ্লিট হয়েছে, এখনো কিন্তু আরো 2টি ম্যাচ বাকি আছে। ডে 1 শেষ, এখনো কিন্তু খেলা শেষ হয়নি, এখনো আরো একটা ডে বাকি। সো লেটস সি, লেটস হোপ ফর দ্য বেস্ট। আরো 2টা ম্যাচে টিমসরা কাম ব্যাক করবে, নতুন কিছু দেখবো। একটা ছোট্ট বিরতির পরে আমি এবং জয় চলে যাচ্ছি, এবং সেখান থেকে নুসরাত আপু এবং রিঙ্কু ভাইকে আবারও স্বাগতম জানিয়ে, এবং সেখান থেকে বাই গাইস। হ্যালো সার্ভাইভার্স, আমাদের নবম অ্যানিভার্সারি পার্টি কিন্তু শুরু হতে চলেছে। ও মনে হচ্ছে আপনারা আর এক মুহূর্ত অপেক্ষা করতে পারছেন না, তাই না? ঠিক আছে, তাহলে শুরু করা যাক। নবম অ্যানিভার্সারি এসে গেছে, আর রিওয়ার্ডসও পার্টির জন্য একদম রেডি। টাস্ক সমূহ কমপ্লিট করুন, টোকেন অর্জন করুন, সেলিব্রেট করুন, এবং গ্র্যান্ড প্রাইজ পর্যন্ত প্রতিটি ধাপের আকর্ষণীয় সব মাইলস্টোন রিওয়ার্ড আনলক করুন। এবার আপনি পাচ্ছেন একটি আল্ট্রা স্টাইলিশ মেল বান্ডেল এবং একটি সুপার কুল ভেহিকল স্কিন, তাই কোনোভাবে এই সুযোগ মিস করবেন না। ইভেন্ট প্রবেশদ্বার দিয়ে জাম্প ইন করুন এবং এক্সপ্লোর করুন ব্র্যান্ড নিউ নবম অ্যানিভার্সারি পার্টি লবি। এখানে আপনার জন্য দারুণ সব ফান স্টাফ রয়েছে। অ্যারেনায় চ্যাম্পিয়ন হওয়ার জন্য লড়াই করুন, ডান্স ফ্লোরে উঠে লিড ডান্সারকে ফলো করুন। ফান কিন্তু এখানেই শেষ নয়, একটি হিলারিয়াস পিগি ব্যাক ব্যাটলের জন্য অন্য প্লেয়ারের সাথে টিম আপ করুন। বিগ হ্যামারের মতো দারুণ সব আইটেম লুপে নিন, অথবা নিজেকে বদলে নিন এক বিশাল কিংবা মিনি ক্যারেক্টারে। অসাধারণ সব ফ্রি অ্যানিভার্সারি রিওয়ার্ডস কিন্তু মিস করবেন না, যার মধ্যে রয়েছে আপনাদের সবার ডিজাইন করা এবং ভোটে জেতা একটি স্পেশাল ব্যাকপ্যাক স্কিন। ফ্যাক্টরি কিন্তু পেয়ে যাচ্ছে একটা নবম অ্যানিভার্সারি। You go back to square one and go for the win.
I think But that's they were why the best team of the day. I think that's why we're seeing them just go after those wins. They want to make sure that when they go to the finals, they're going to be ready to get those booyahs. Because right now, it's working out for that squad. One squad, honestly, consistency. We were talking about it earlier, and we're seeing it once again here, not only with the step up of RQ, not only with the performance of Brazil, Ali. Oh, Neptune. Yeah, I mean, one of the players of Al Ali has been reminding us why they are champions of their region. I mean, it's just like refreshing that we're seeing one team that is keeping the balance of both placement and elimination, and it's bringing themselves higher in the table. Hopefully, it's high enough to get to that top 4, because there's a lot who's taking the top 3 right now, and the lead is increasing. Yeah, but one thing that I did realize post-match was that there was an obvious tension at the Al Ahly table. Maybe there was some sort of miscommunication. Maybe there was a couple of bad calls between the players. So that's something that they really got to watch out for, because consistency, it has something to do, obviously, with chemistry. So we have still 2 games left today, and yeah, let's see how they handle the stress now. It happens, right? You don't want to see teammates starting to maybe not go the same path in the first day. To save that for the last day. Actually, don't even save that for the last day, because then that will be finals. But the overall ranking, Los right now over Fluxo, Twisted Minds as well has been forming great. RQ, as we mentioned, Al Ali, all these squads are doing great. But talking about some tension out there, we got the Fluxo fans behind us, and I know that there's some tension between those 2 Brazilian squads. Definitely there is this competition between Fluxo and Los. It's like, how can I say, it's romance that never ends. Yes, because we got Iago. Iago used to play with Bobs, Jill, and MT7 right now plays with the Fluxo, right? With Butizin as well. And Iago used to be their sniper. And then after the Free Fire World Series back in 2023, Iago left the team. And right now they got MT7, which MT7 is the best sniper in Brazil. And probably that makes Iago so mad that right now Iago is stepping up here at AWC, and man, he's the best player today. Yeah, I do agree. I mean, Iago, when last time we saw them, he was just making highlights of his own. And, well, I would say even when MT7 stepped into Fluxo, he's also making them win those fights. So I guess with Iago, MT7 rivalry, or let's say for the team rivalry, they will be very close in there in the battlefield. There's still a lot of storyline that can unfold out of this, but judging from the scores that they managed to maintain right here, even before we end this day for this Group B, like the lead is pretty much sure enough for MIBR loss. So I don't know what miracles will happen for the other teams who's trying to catch up, because imagine RQ guys, I know they just had RQ, they just had their booyah, but they're still far away, like around 27 points. Yeah, I think it's gonna be pretty hard for them to catch up, and I cannot deny the fact that maybe today would be the day for the Brazilian team. So Carol, I think you can smile and be happy about that just today. Is that good for you? At least I'm admitting that today is really the day for MIBR lost as well as Fluxo. But then again, if we're talking about the rivalry, I'm not really sure. One thing for sure though, Taylor Swift should really write something about those two, MT7 and of course Iago. It is a love story, a complete love story of Free Fire. Or maybe Ariana Grande. Thank you, Nat. Yeah. They're trying to find out who's going to be big brother, who's going to be little brother. Iago definitely doesn't want to be little brother. I mean, we know his stature is going to be outside of this frame. From all these squads, I mentioned it earlier at the start of Group B, and we're just so close to it. I want to see where you guys stand on this. Does Los end up getting another booyah and goes for that 3, or is Fluxo going to stop him? Carol? Man, I think Los is stronger today, so probably I would say they would go for the
definitely for the 30 Booyah. And one thing very specific about Fluxo is like they got this nickname in Brazil, the boogeyman of endgame game, because they only go for endgame game. What they are doing here today, going for eliminations, get more points for eliminations, that's not something they used to do in Brazil, because we like to say they do like skinny booyahs. Oh. Because it's booyahs with not a lot of eliminations, you know? So it's surprising to see Fluxo have this kind of performance here today, but definitely look stronger. Hey, I like that input. Now, quickly, Neptune, is it going to happen or is it not going to happen? I don't know, because so far for Fluxo, they did manage to get in the top 2 without any Booyah, but if they can steal it away from MIBR loss and equalize it like 2-2 before the final, by the end of this day, then there's a lot of things that can happen at this point. And Conchita, True. for you, I want a yes or no. Which one is it going to be? I think I'm just here for the vibe. I'm happy with either of them. I'm just here for the drums, the music, and of course, I would be happy to see any Brazilian team take this. Let's go. Well, let's see if it's going to happen. Husky, Lucifer, what do you guys think? Can Brazil, especially Los, can they get that third win, third Booyah, or no? Well, I personally think yes. Vamos, go all the way. You know what? Screw the third Booyah, get the third and the fourth Booyah, right? Let's close it out. MIBR Los all the way. It's a day of celebration for Brazilian teams. Fluxo, MIBR Los, you name it. They are here to light up Group B. And now it is for every other team to prove that they are worthy of stepping up to the occasion and giving MIBR Los a worthy challenge. I think Husky's mantra in the entire day so far has been vamos. He is just rooting for every Brazilian squad out there. But I think there's a mix that RRQ just brought in the previous game number 4. And that one reason tells me that there could be a change happening in this game of Kalahari. The open lands of the Sniper's Haven and Nest that they love to target on in Yago. He's already been doing great, and maybe he opens up at Maal. He's also finding his winning ways. Conchita and Neptune, they mentioned about it. So maybe RRQ, they get another Booyah back to back. I mean, we've highlighted Yago for the entirety of the Group B matches, right? Yeah. Most damage dealt, most eliminations so far, 21 for him alone. And then they have, Haone has 15, so 36 eliminations shared between 2 of them. Well, guess what? Yago is on the map again. But for now, to be Total Gaming against Lion. Fortunately, in the 1v3, Shanky stood a no chance. So 3 points for Lion. Wait, what just happened? I mean, Al-Hali? Was it lost? I think it was lost. It had to be. Yeah, this is why, like, even they were mentioning on the desk, right, that, hey, that was a heated argument. There was something of a disagreement between the players, and this is what happens when emotion run high and you are not ready to kind of bring a reset. You instantly lose upon a good game that you are able to deliver. And now Al-Ali going out so early is a big surprise. Yeah. And I think on top of that is also, perhaps even when you get the reset, you get a very unfavorable drop, right? You get wiped out by a team like MIBR Los. That has got to hurt. So that's double the damage on the mental side. And this is the different part, the secondary part of, you know, competition at the highest level, right? We're not just looking at skill, we're looking at the mental aspect, the psych. How do you kind of recover from a loss? And I think, you know, at least in this case for Al-Ali, they have plenty of time to talk about that. But on the other end, Lion, while they did put and push a loss towards Total Gaming, now there's the Indian counterpart of SAQL. And they put the player down quickly. That's going to be Bunny acting on hacks and instantly confirming as well. So Lion, who thought that this position is completely clear, now there's another challenge. There's still one player here at Santa Catarina who is not yet giving his position away. That's going to be Games King, Gamez King. Can he change the fact, or does he call reinforcements here for Lion and look forward to something big? But something big that's done is going to be from Team Vitality's Koja. 4 eliminations already, and I think while we were talking about RRQ, while we've been talking about MIBR loss, I think Vitality need their end of a bargain chip where they can coin it and call themselves a 1 Booyah game, at least for today. Yeah, I agree. I mean, they actually got off to a decent start, right? They took out 3 members of MIBR Los, who just got brought back, so that they did slow down one of the front runners of this lobby. They themselves now on the receiving end of a couple of lead, courtesy of their own comrades from Indonesia, RRQ. And runs a newfound confidence from the previous game, right? Like, just able to lead him into battle and kind of just reinforce the fact that he is one of the best. This is kind of what we
always need from some of these newer players and their first appearance on the big stage, right? Just the fearlessness. And that's what Rans has brought. We gotta check out here. We did say that MIBR lost basically decimated our lead, and it didn't even look close. Yeah, we just dropped. We were about to shift from the flight path, and this is what happened. Hawk, he's still trying to hold it off, but just too many players from a MIBR loss, and now too many players even swarming Lion in this fight. They're trying their best, but they're unable to hold it off, and that's still a challenge coming in from SATL. Yes, they've been dabbled a little bit of a damage, but they're able to hold themselves off. Hacks again will be confirmed. Jack picking off one more, and Joker, he is going to be the last player who also gets picked off. And SATL Esports, off to a start that they needed to eliminate a whole squad. It finally happens for them here in Kalahari. On a map that usually has a slower tempo, we lose 2 teams 4 minutes in. Again, the volatility of this lobby continues to rear its head. A hit list put out. Vitality onto GU. Team Secret, we will revive for now, but they won't have time to kind of get the plans together with Twisted Minds dropping by. And Diamond is on the hunt. A couple of Team Secret players nearby. Diamond might get sandwiched by Exposy on the low ground. And Huang Nam getting tagged as well. Nan7 dropping down to join with the rest of his team. Twisted Minds actually keeping quite the distance as they call down the storm. Whenever a fight between Twisted Minds as well as Team Secret happens, it doesn't go in anybody's direction. They end up having casualties, and eventually both of them get eliminated out of the lobby. So I am a little wary about this action. Twisted Minds are actually getting up, getting closer to Team Secret. The position is known, and especially for Team Secret, the trouble is they lose PLS1, and then there is a lot going wrong. But right now, PLS1 with the max 7 puts the bus down. He tried to make a jump and it doesn't work out, and now he changes his weapon to take players from afar, pushing the side of Twisted Minds back, and Diamond had to go to the vending machine, revive his players, but he's completely surrounded. He cannot do anything. However, he puts PLS1 down, but before going down himself, he gets a whack to PLS1 as a confirmation. Yeah, greeted out a little bit. Would have been better to use that primary, but at the end of the day, still getting the job done, and at quite a hefty cost. Total Gaming, on the other hand, Shanky will need a bit of time to patch himself back up. We have Troll on the other side of the open field with him, S8UL having one of the better starts today. Same as TG, both with 5 eliminations, and in fact, with TG, they're a lot more spread out. Mafia taking some shots as well, but also doing some reconnaissance. Make sure that the rest of his team can follow him. There should be confirmation that Tro is nearby. After their game number 1 and 2, I think finally we are seeing a little bit of a change in Total Gaming. They're picking up eliminations a little more proactive, they're looking a little more confident. A little mess up happened at Santa Catarina, but we can brush that away. It does happen to everybody in the initial drops, but they managed to recover. But SATL, they managed to recover even bigger, and that's the reason they are not caring of who's in front of them. And yes, they don't know who is, but they will look forward to eliminations. They're a very elimination-hungry team, and so far they even pick up 1 player from Total Gaming. I think proactiveness is the key word here, right? A lot of teams, if you play not to lose, you're eventually going to lose the teams that play to win. And it's going to be an oxymoron for majority of the time, but it has been a reality, and that's why, you know, winning these gunfights are eventually going to be the cornerstones of getting that booyah and maybe a trophy lift at the end of the journey. And the end of the tunnel right now for Team Vitality is that they are in the center of the circle, right? They have Bayfront, they take control, and a map like Kalahari, having Bayfront under your influence is actually a pretty good area to kind of park yourself under. What surprises me is that RQ didn't immediately go to Refinery. Exactly. Right, they're actually playing on the outskirts of that area. Both Refinery and Command Post are almost looking empty. No teams are taking control of it. They're letting others try to get close by. Surprised to see that, but at least at Shrines, it seems like the fight keeps going on. MIBR lost. They thought this is going to be a stronghold, but right now Straw Hats having the position of the verticality, using the terrain advantage, they're trying to put them down. But General answers back, puts shots down, who is also being taken down. It's up to Extra and Nil, but they're afar. They're so on top about that they cannot be able to easily help their teammates out. But Nil at least trying to hold ground, and he's going to challenge Yago. He's been the man with the big rifle, the long barrel, and he delivers once again. Will not let MIBR loss fall down. Not at all. And at the cost of no casualty, they should be able to retrieve Rigby in time before he bleeds out. So MIBR lost with 8 points under the belt, continues with a full squad. Aztec is brought back for TG. Fluxo now under the storm, having to deal with the Miyako West. Quite made a bit of noise in the previous game. Didn't make it until the end, but
does draw some attention to them and reminded that they are also part of the competition here. But in Santa Catarina, it's going to be the hard one with the stronghold basically controlled by Fluxo, especially Bobs here, who is going to take that move to join up with Butchers in. They could now go for the push. Carol mentioned, right, they're the boogeyman, but they're a skinny boogeyman, if you would want to talk about. Are they going to get closer to that? Fluxo have always been a step in front of the race for a booyah, but they've never gotten closer to it. They've always missed those last opportunities, even if they have a man advantage. But right now, they are troubling Mia Corp. However, Kappa and Diplik, they put players from Fluxo down. They're turning the tides around. It's working out. They confirm players as well. Butson has to go on this 1v1 and win it out. MT7 on the other end. He is troubling SA Duel. A little bit of a wayward approach coming in from Fluxo, but they're still able to hold off Mia Corp. Yep, and it goes back to what Carol mentioned earlier on, that MT7 was regarded one of the best snipers from Brazil. Today still outperformed by Yago, but has some moments of brilliance, and that was one of it. Fluxo is beaten and battered, only half the roster remain, and S8UL shows up, Butchers in getting chased left, right, and center for to fight, but there was no way out of this one. Jack and Tro with a couple of eliminations on their own, and MT7, the star of the show, now sent packing. With a vending machine right in front of them, but with multiple members of Mia Corp gatekeeping that area. The approach of taking two-pronged fights is always a problem. You end up sending your resources in two different directions, and if both of them fall, you are left completely alone. And that's what's happening here to MT7. Mia Corp on the other end, it was only Fluxo they had to fend off. They were able to. They got the player back up as well. So MT7 in a very varied position. He'll not be very comfortable in even going towards the vending machine. Kappa right below him. And he and his entire squad is relying for MT7 to get closer to the vending machine and get that revive. And he does. He gets Bobs. Kappa could have held the vending machine, but he doesn't now. MT7 has an opportunity. Runs right to the weapon of Niggs. And having, come on, an SMG in such a close range, you can't do anything against a weapon that plays the sniper role. Yeah, there was no way out of that one. I honestly thought that MT7 would just hold that spot and try to take a 1v1, right? So probably didn't have intel of where the second member of Mia Corp is, but at least the captain is brought back to lead the team, in person again on the field. Team Vitality with 5 eliminations and 4 of them from Koja. Yago able to sneak through, but that shot ringing through the eardrums of MIBR Laws. It's gonna give them a bit of intel of a secondary enemy nearby. And it's important information for MIBR Laws because they will have Twisted Minds to contend with in just a little bit, as the Indonesians now might clash. And the last time they met in Kalahari in EWC last year, it was Vitality that denied RQ of a trophy lift. Now it's going to be some of that rematch. It feels like deja vu from a year ago. Team Vitality, they've been getting closer to the titles, but never been able to lift it off. And this could be an opportunity that they might have to write on their own. Yes, it is tough, especially in stages like this. At least when we had the last EWC season, it was 18 teams, but now the competition's even tougher. 24 teams, you are just put in one group, you have 12 games to play, and Team Vitality have still not picked up enough to get to the top 4. So the distance is more compared to RRQ. If you talk about it, RRQ are even further down because they messed up in their initial games. Yeah. I mean, both teams have come second a couple of times, but RQ has been there more often. It's definitely a sour spot to be in. Mia Corp actually being in a pretty good position here in confinement. There is the blue that they are baiting in right now, but we see the binoculars used on the southern end. Gets to just cut through the open field, but completely avoid Fluxo, who are on the lookout. This could put them in a spot. If they continue that rotation down, they could end up intercepting Team Secret or maybe S8UL. I think a team to watch out, especially here in Kalahari, is S8UL Esports. They've been taking proactive fights, but this time now they're getting a challenge, and that's going to be Team Secret taking a jump. As the circle shifts dead center, all the teams are getting forced to be close to each other. 9 teams in total, 12 minutes so far in the game, 36 players still surviving. Fluxo have only 2 eliminations, but we spoke about this. Team Secret, they were the ones who tried to go in for a bang on a surprise, and TQ is able to deliver. He's trying to put the players down. He wants to look forward to another player from S8UL, but the glue wall blocks it. Jack will be able to recover the player, but can they find another knock? No! Jack and Noor say no to the players of Team Secret. Start confirming them one by one, and now Team Secret are in trouble. Team Secret funneled to a choke point and entered the shooting gallery of S8UL. Bunny does get dropped, but S8UL have more members as Tro gets called in. It's a 3-4v2 PLS1 and none. Getting cut down, Tro sliced them into ribbons,
And SAUL with a hell of a performance on Kalahari, 13 points and counting. That was big to hold off, and this is the reason I said here on Kalahari, watch for SATL Esports, and they are now delivered. They slice and dice through team secrets, but now they have another challenge, is their own counterpart. That's Total Gaming. But seems like they're deciding to move in two different directions, and that is maybe the best for here in Kalahari. In the meantime, we spoke about it, RRQ, right? Their initial games did not work out, they messed up, but right now they've taken the lead on the overall ranking compared to Team Vitality, and Team Vitality, it feels like they've been holding for far too long and not getting a lot of points, whereas RRQ, they've been delivering. I mean, if you want to talk about a team that moves faster overall, it's always going to be RRQ, right? Correct. They sort of get the engines warm out slightly faster and a bit more consistent, whereas Team Vitality, it really comes down to what the weather feels like. It gotta be a sunny day if you want Team Vitality to put out some numbers, and so far, sun still shines as Joe takes off Yago's hit, but no confirmation on that just yet. The rest of MIBR lost now. And again, intel on multiple teams in front of them, and look at this bird's eye view. This is gonna be a nasty fight, waiting to implode on its own. Diamond even popping a shot onto Bunny, but again, no confirmation there for Twisted Minds. Look at how the circle moves. It's just moving center to the entire big zone itself. It's never giving an opportunity for any team to take it as an advantage. And now still RRQ and Vitality are inside the circle, so they'll be happy about it. And look at them, they're holding the teams on the eastern end from getting closer, and that's going to be Mia Corp. Already at 12 eliminations, they want more, but all of them are getting stolen by Team Vitality. The deed is being done by RRQ, but the ones who are getting the elimination is Team Vitality, along with MIBR loss. Yeah, RRQ work hard, but Vitality works smart in that exchange. And Miyako, rightfully so, written out of this game. I mean, Twisted Minds, this is a slower game for them, right? 4 eliminations and counting. You have Vitality on the second floor, and that blue wall is the separation that prevents chaos, and RRQ continues to put on the numbers, this time with help of MIBR loss, taking down the members of Fluxo. Total Gaming shows up, getting blasted mid-air. It's Aztag, loses the exchange to Bunny, and Bunny will get his third. Total Gaming, they don't have the zone. The zone's closing out. They don't have enough space to work with, whereas SATL Esports, they've looked so confident in this very game. Fluxo, the last man standing, gets eliminated outside the zone, did not have anywhere to move. MT7 going out, the entire squad of Fluxo is done for. This is one of the first games where Fluxo do not make it to the top 4. This tells you of how cutthroat it's become right now as the zone's shrinking. Mafia also gets eliminated. Players from Total Gaming are falling, but SATL, they're able to hold their own, and now they've gotten to the same building as RRQ. We're talking about potential of dreams. Total Gaming came close in top 3. Now SAUL in the same position, 6 teams remaining, and they are ever so close to that first big step. Of course, for Total Gaming, they have lesser members to work with, so the odds are slightly lesser. Yago removed as well by a grenade from Twisted Minds. As Vitality, they're gonna share the same building as Twisted Minds themselves, and now we see that clear separation. But guess what? Where the circle is moving, the Indian teams, they're gonna have a good chance to rotate. They have to be quick on it, because Vitality, they're already troubling MIBR, lost from getting ahead. RRQ on the other end, they'll be able to spot SATL Esports if they're quick in their run. But Twisted Minds, I really like how they're holding the compound. So Vitality, they might be in trouble in case they decide to step out, because Twisted Minds, they're already ahead of the game. They're going to be the ones who will try and defend the entry. MIBR lost, the loss is Survivors, General and Rigby. Can they do something different? Yes, they do. They take the roof approach, make a jump, but they do get damaged a tad bit. But SATL, while they change the building from RRQ towards Vitality, the bolt maker being called, they have the challenge of the zone shifting. They have to quickly make a move. Yeah, and for MIBR lost and Twisted Minds, they are going to be one of the cost dips on the center. Koja taking out dudes as well. In the meantime, SAUL, as much as they're slow on the roll this time with that rotation, but they did make the more passive choice to play from behind, and that could work in their favor as TG now bleeding now. Shanky no longer able to be rescued, and Water about to be constricted, suffocated by the blue. And the RRQ as well, removed from the equation. Rigby with confirmation onto Water. We're almost down to the final 3 teams with MIBR lost, barely hanging on with 2 members left. Yeah, somehow they jumped on the roof and they're still surviving. And thankfully, RRQ ended up becoming a target for everybody. Every team started shooting them down. Everybody got bits and pieces of RRQ in that fight to eliminate RRQ. But how this fight concludes is going to be very crucial.
17 seconds in the claw, and the entire zones is going to start shrinking in. No team wants to get out except for MIB lost, but finally a challenge coming in from Vitality. General is down. Rigby is the last man standing. He doesn't have enough space. SATL on the other end. They're moving further away. And SAUL Exposé actually control as well, and so is Jack. Vitality now joins in on the hunt, and SAUL might just meet an early demise here unless they can wrestle their way out of this. You have Diamond to take care of. He is alone, but he is an anchor for Twisted Minds, barricading himself with the glue wall, knocked down by Jack. And even for Rigby, he still wants a piece of the pie in case he ever gets removed. But SAUL, they held strong just for now. I don't know how they did it, but they're able to for the time being. But the zone's about to close and they had to make an exit. Use the glue wall, but now it's a very small compound that they have control of. There's nothing else. Every other team is right in front of them who have a better position, a better compound. Even Rigby, who's the last man standing, has an entire compound, a window through see-through. Whereas Vitality now, it looks like they are the lords above. They're standing on the rooftops, having vision of everybody, and Sibang starts it. Bunny down, Troll down, confirmations following one through. Twisted Minds with Exposé picking up confirmations on SATL Esports, bringing down to their knees. Jack going down, the last man standing. Vitality and Twisted Minds join hands together to take SATL down. Yep. Only Nor made it to safety, but Vitality knows exactly where it is. Twisted Minds wants to beat them to it though. It's still an extra point for themselves. The bar's on the low ground. It might have been a fatal error as Nor now books it with a baseball bat in hand and a glue wall to keep himself safe. This could be a distraction there. Vitality preoccupied by Twisted Minds. Nor now found out by Joe, but Joe will have to work for that if he so wishes to. But Vitality, 4-man strong. We were looking for magic. We were looking for them to step up to the occasion. And this is that moment that Indonesia, they come in late, but better late than never, as the boss will be the only one that has a chance to take down Vitality. But the Hornets will not be denied. And Team Vitality brings themselves a booyah. What a game coming in from Team Vitality. We were talking about it, right? While Brazil is taking all the initial games away, it seems like Southeast Asia finally finding their ways to victory, especially Indonesia. RRQ to follow now with Team Vitality. Brilliant game. I think even the rotation, the position they were holding in that final fight, as we saw, we spoke about MIB loss, right? Then taking the rooftop. But unfortunately, they did not have the numbers. If they did have what Vitality did, looking like the Giants about the Davidson, the Goliath fight that was happening, it could have been MIB loss, but Vitality played it to perfection in that final fight. And we even say that this feels like the deja vu from 2025 back in Riyadh, right? Where Vitality was the one that denied the trophy leap on Kalahari, which was a map that people usually look at RRQ, usually look at EVOS, and again, it's Kalahari that delivered them their first booyah in Paris. Much needed. A lot of expectations on Team Vitality in general. Everybody is looking forward to it. We spoke about it. Asia Invitational, they took it away. That is one title, but they need the biggest of all titles. Esports World Cup 2026. They're here in Paris. They do not want to miss the opportunity. And finally, they've delivered. We were talking about the comparison between RRQ and Vitality. While Vitality were initially ahead of the race, RRQ picked up with their very own booyah. And now Vitality have gotten a step closer. We have to only take a look at the overall rankings, which will tell us, has Vitality beaten RRQ now? Yeah, I mean, this is a trophy that is the only missing piece of from the BRU cabinet, right? But for everyone else, it is the first piece of what is going to be a complete puzzle of that golden road. And for the Hornets here, they've had quite the round. I mean, even you look at the faces of the Twisted Mind members, they know they've been bested. This was a game that was incredibly hard with how Team Vitality played out that final circle. When talk about the hint about the double sniper, and we saw that play out as well when they took care of SAUL. Very crucial. I mean, for SATL to hold their own in a position which is not great at all, that compound is very small. I mean, if anybody tries to hold their position there, they're bound to be taken on. Thankfully, maybe Vitality did not have launchers or anything, because yes, a lot of resources got expended there because multiple teams were present and a lot of fights took place. SATL also, you have to give it to them, they held their own in such a small spot, took down the player of Twisted Minds, and I think that was also the reason Twisted Minds did not have NS reinforcements going into that final fight with Vitality. If that reinforcement was there, maybe Twisted Minds could have gotten their own booyah. Yeah, and with that being said, we are approaching the final round, but anything before the final round deserves a bit of a breather, so don't go anywhere. We'll be right back in just a bit with another Nextera round. This ain't no regular thing. Came for the ring, you know what I mean. You see my name in the lights.
thinks he can come in here and play my game. He knows nothing. Let's go! Tyler Wine, you're done. Blow the house down. It wasn't lost, but it was vitality. Being able to get that booyah, we were wondering when it was going to happen. It finally happened. Yeah, I mean, like it's a back-to-back for Indonesia right now. Earlier it was RRQ, now it's Team Vitality, and we were talking about how well Vitality is adapting to this gameplay. And hopefully this Booyah would motivate them, because there's only one more chance for today for them to be able to grab all those points. But again, we've seen all those adjustments, we've seen all those plays, especially in the final moment, how they isolated each player of their opponents so that they can secure this big B. And one of the teams that was able to get a top 3, we have to talk about them because the jump up that this team has been having has been great. And I'm talking about none other than SAUL. Because this squad, I gotta give you a breakdown, okay? First game, 5th place, 2 eliminations. Second, 8, 6 elims. 7th, 2 elims. 6, 8 elims. This time around, though, they got a top 3. And boy, did they back it up with eliminations. Yeah, exactly. I mean, it's like a slow slope. They are just climbing up. And I'm really loving that there's a few of those adjustments that they're doing right now so that they can secure more elimination. And again, Kalahari is one of those maps wherein you can get those aggression from afar. So I'm really loving that they're pulling that off. Not a lot of teams will be able to manage that. But what I'm seeing is a pattern we're seeing not only for Team Vitality as well as SAUL is it's becoming slow from beginning. Like what? 10 teams remaining towards phase 4, phase 5, even phase 6. So it's really getting tougher and tougher. But for those who are in great positions, especially in high ground, they get a lot of elimination. One of those being SAUL. They ended up actually that last game with 5th eliminations. Another team that was able to get a lot of eliminations and kind of back it up whenever they ended up getting a booyah in the last round was none other than RRQ. The trajectory of this team, I think this is exactly what Conchita and you wanted to see. Yeah, exactly. I mean, this is their comfort map. With Mal as sniper, they know exactly how to position themselves. And most of the time, like dropping in the middle in Refinery, that gives them more view of their opponents. And not everyone is contesting that area. And for now, I guess after 4 games, they have a good chance really to understand who would be going against them, who would be chasing against them. And with Dudes in front line with the rest of the squad, I think they have a better positioning right now and won't be surprised if they can carry over onto the next map. And for Vitality, we got to go back to this booyah that they just got. Remember, we've been talking about this squad in regards to this strategy and the meta that they've been trying, right? 2 snipers. It worked out wonders here. And I think, would you say this sends a message too, going to tomorrow with this strategy that they pulled off? Well, I think they managed to pull it off quite well in the regionals on their own region. And there's a lot more that you can see right now, especially in global scene, and it worked right today. Right now, first place is none other than Los. Are they going to stay in first place? Are they going to go for that 3rd booyah like some of the teams were able to do earlier in Group A? I think it's time. All these questions are answered on the final game of Group B. Yep, final game of Group B indeed. At least for day number 1 is Husky and u5r back on the mic for one last time this evening before we close out this opening day. I gotta say, there might not be no 4th booyah, but it might be a loss. But I'm still looking forward to a potential 3rd as we head back onto Nextera for one last time today. We've gotten our fair share of Nextera in Group A, and that has been quite the experience. But with how Indonesia teams have been stepping up, let's see if they can keep the train going. Maybe RQ will get the 2nd. Maybe, but I would want to take the trajectory just like how the map is moving a little towards the east, towards the right hand. It's not something to
teams to be worried about already, but still, I want to see another team get a booyah just to even the competition. The overall standing already looks close by in this group compared to the group A. So that's the reason I want to see another team pick that pace up. But let's see if there's any fight. And already, as you can see, Deca Square is being lit up. Boxing Gym, again, being a fighting arena in itself. Yes, irony is that it's a boxing gym, but we also see people trying to pack a punch, and Straw Hats might be in the middle of it because Twisted Minds have looked better in their fights. So last time in Game 4 when we saw the Intellect Center draw, it was only Lion, right? Now we see TG there as well. So it's going to be some early clashes here. We'll see how that one pans out, because Lion, they kind of got close in previous 2 games, but that was the most that we've seen. Twisted Minds also comes under a bit of that pressure, I think courtesy of Fluxo, who actually dropped Diamond out in the wild, and Exposy is also already gone. Twisted Minds, they're picking up players from Straw Hats. This was a surprise. And now Al Ali is also in the mix of it. Straw Hats don't know where they have to run in the direction of. Shock did get the revive, but will not be able to turn the corner. Sifo, he's going to be quick. Al Ali, they need to recover. Their games early on were too good, but after what happened in Kalahari, it was a big mess up. But now they would want to recover, and recovery is something even Lion wants to do. It's not working because Total Gaming, they understand that day one has not been the greatest yet for them. They started well, but they're unable to close it out. I think it's going to be some reassurance if we can get rid of Della here, who actually got a spray down there. No way to retrieve Joker though. So Total Gaming can still look for the finisher. Wota, the opening doesn't have line of sight. Actually, the timing slightly off, and Aztec gets brought back. In the grand scheme of things, right, the past 2 games, if we want to talk about teams that are looking to kind of recover in this final game, I want to see Al Ali bounce back. Oh, yes. They came close on Xterra, and that was Xterra as well. They came close, finished 3rd. The thing got a bit messy, didn't go according to plan. The last game, it was a no-show because they got completely decimated by MFBL loss. But now we're back on Xterra where they finished top 3. Wota just passing by Della, who held his breath. Wait. Okay. He has no idea. And Della did not take a fight. I think he was worried that maybe there might be more players from Total Gaming following Wota. But Wota, he's on a hit list. He has to be worried about it. Mia Corp are close by. He's just trying to run. Oh, it's not on Wota. It's going to be on Mafia, the hit list, and they have to protect Mafia. But Wota is nowhere close to his teammates. And there's the final revive. Shanky also brought back to life, meaning Total Gaming are a full set of 4 players, but nowhere close to each other yet. I think it's also a smart choice for Della to not take that fight, because what if you lose, right? And you're out of the lobby. You know, a strategic move there. Team Secret against Vitality. This came off a massive round, and Team Secret looks to quickly extinguish that flames by taking out half the roster. But still, I mean, Team Vitality themselves have 6 eliminations already in the bag. Sabang holding back on the trigger finger. No clear shot just yet. So survival is imperative. Team Vitality at this point, so Team Secret gets to walk away with a couple of eliminations under the belt. I believe it's 5 for now. Even Straw has getting into a bit of a fight. RRQ coming out on top, and Rance gets a quad. Straw Hats all the way from Boxing Gym, try to keep running away, but it's not been working out. RRQ, they find them at Deca Square. So as of now, RRQ looking forward to going back to their winning ways, what they did in our game number 4, get themselves a booyah. But in the overall ranking, we just saw both Vitality as well as RRQ both sitting with a total of 77 points. Neck and neck, these two, whenever it comes to competition. The rivalry is cutthroat between these 2 giants. But hey, it's about getting to the top 4. Today, you don't win anything. One thing that you make sure of is you're in the final for the hunt of the trophy, for the hunt of that shield, to put your coin in and smash every other key out. And take 3 bags as souvenirs. Oh, yes. Don't forget that part. But also to give yourself a big lead so that you have a cushion to lay back on tomorrow, right? Correct. Let's say if you kind of blow 2 rounds in a row, at least you're not out of contention. Which is very important for teams with track record of not being able to show up consistently, right? And in this case, both the Indonesian teams we have in this lobby, we even set it up that the last 3 maps are going to be Indonesian favored. And guess what? So far, it has been RRQ and Team Vitality. One thing that we do have to give it to is, yes, Fluxo, of how they've been trying to control and convert. But their fans out here, they've been roaring from game number 1, even before the game number 1 started in our pre-show. But right as now, Lion, they want to be the ones. The Beasts Unchained against Vitality. The Hornets who just got their booyah. A 1v1 against Koja. And Games King proves better with the duel. He goes in for a second. Banks 2 elimination.
and Lion looking better than ever in this final game for themselves. That looks slightly reckless from Team Vitality, but with Fluxo's arrival, Lion are poking it out of there. Thankfully, Vitality, they split up in a 2-2 squad, so not all is lost. Even for Fluxo, despite no booyah so far, they're still spirited. The fans continuing to cheer on for their favorite team. RRQ on the radar right now against Team Secret. The aggressors are the Vietnamese. T-Quay around the corner, joined by Nan, but the window not really safe. So grenades fly through from RRQ. Abai would take a space. Riptide Rhythm from Ma'ao. Huang Am exposed. PLS1 does the same. Runs now getting pushed. Team Secret after the game 2 and game 3, they've not picked up pace. But right now, Duts is down. PLS1, the man who's been dealing the damage, and Rans, he also gets knocked. That's going to be from TQ. And RRQ in trouble after losing 2 of their players. The newest youngest gun and their captain. That's something to be worried about. Mahal and Abhay, they are close. They could get stuck, and Abhay gets challenged. Nothing much he can do. Thankfully, did buy enough time for Mahal to go back to the vending machine. Revive will be back up. But so far, whenever we've seen Nextera, has been very high on elimination. Teams have been reviving their teammates back and forth, getting their teammates out, reviving again. So some of the teams are walking very happy out of Nextera once we end the game. Yeah, it's just, you get some extra points, right? Some chump chains. And I think the teams, they got comfortable after the halfway point to settle in, and now they're more proactive in finding those eliminations. And Ma'ao is gonna fly out of there. Can they shoot him down from the skies? Doesn't seem to be the case. Ma'ao finds safety and a good chance of reconvening with the rest of the squad. But right here, Games King, a reckless rush from D, takes a headshot to the face. A double revolver working wonders here in CQC when you have that pre-fire advantage. Advantage here on the replay, as we did see Lion getting themselves some extras. And I think Lion is a team that we want to see a lot coming in from, especially as we've already spoken about Games King, Gamez King. It is just brilliant of what he can do, but so far we've just seen a couple of eliminations that he's been able to deliver, and here on Nextera as well. Not much in terms of aggression, but there is an eye on him if he's able to deliver for the region, for the team, and push themselves forward, because we saw what Gun Dynasty did. They are sitting at the top of the charts in Group A, in a group which is the toughest out there, and they managed to do that, and we expect nothing short of their champs. Yeah, I think in this case we're seeing the expected frontrunners to be in front, but there are some standout performers, right? I mean, we saw Team Secret had a good round or two, but even then they are now sitting in 6th place with only 60 points. And the cutoff top 4 is actually a lot further than they would have liked. I mean, even TG and SAUL have some good moments, but in this case, SAUL's run ended pretty early on as they have been wiped out. So all eyes are going to be back on Total Gaming, and maybe Al-Khali again. They can find that redemption, that recalibration from map 4. I hope a recovery even happens. There might be a loss on the other end. We were rooting for maybe 4 booyahs on a stretch, but right now they might look forward to a third. They've already gotten game 1 and game 3 under control. This is game 6. And if they do, I think they're already ahead of the race in the top 4 to make it to the finals. And Brazil might end up seeing a champion. I think they've been the ones who've been waiting for the title, except for Fluxo. There's been nobody else from Brazil who's gotten themselves a big international title. And if it happens here, it might be a loss. They're going to be the happiest. Again, it's a callback to one of the storylines, and I mean, a part of me wished that we could give multiple titles. We could share trophies to these teams. You want to talk about MIBR laws? I also want to bring up RRQ, Vitality, those that have missed on the trophy. So much. I want to complete the cabinet of BRU so we could finally close that chapter. That could take this. That could be a reality in 3 days or another year. We never know. But one thing is for sure, this competition has been getting harder and harder every year, man. Like I feel like coming to 2026, I think to myself, and I wonder, what else can these teams give? It is anybody's game out there. You cannot either predict or implicate that these teams are the ones who are going to perform. Right. That's how the stage is so far. It was divine. We came in thinking that, hey, it's not going to happen on day 1 for them. And there you go. They had 1 year of slump and they come in here and they get top 4 after day 1. I mean, 2 years ago, if you tell me BR is going to lift the trophy, I'm like, of course they're going to lift the trophy. Correct. I don't have to watch the match. I'll wake up the next day and look at the final and know it's going to beat them, right? It's going to happen in my dreams. It's going to happen in the real world. But right now, it hasn't been the case. And that's what we kind of thought for RRQ and Vitality as well. It's not been the greatest start today.
maybe a recovery that we end up seeing around game number 3 and now game number 5 that Vitality were able to secure a booyah. Now even Lion trying to do the same thing. While we are kind of drawing verticals between Group A and Group B, that's the best part of it. Eventually, both these groups of whoever managed to qualify to the finals will be fighting against each other. So a sharp eye needs to be kept. And right now in next year, I'm surprised that no teams are yet fighting. We've barely seen an elimination for at least 2 minutes, and we've been just standing and talking about different teams. Yeah, and it gives us some breathing room to really re-establish some of the narrative that has been built up over the courses of maybe a couple of seasons or even years. But now the ice will break with Team Secret's arrival at Straw Hat's mansion here. They're gonna box up the attic first, but Games King from nowhere takes out X-Trop, and that is bad news for Straw Hats. Straw Hats are not having their day at all here on day one. They've been trying. I didn't have high expectations, but it seems like just like Titan Esports Club, they're not finding their foot to lay down on and or maybe even run. And Team Secret on the other end have already picked 8 elimination, have cornered Straw Hats. Same can be said between Fluxo as well as Twisted Minds. They cornered Exposee, but the Bass, he's quick. He rushes outside, puts the player down, but Butsin trying to go in for a trade-off. This is going to be a 1. As MT7's been taken down, that is going to be a little bit of a worry for Fluxo, and the teammates are not close by, not together to play out. And you can see still Gyu, he picks one player off, but so close. In danger is Gyu, puts up glue walls, but for how long is he going to defend? And was able to make it out the doorway as well, avoid the blue zone. Q's back up in time. There's now a second win. It could be a possibility for Gyu right here. That glue wall goes down. Gyu now takes on the challenge. A 2v1. Tall order there for Gyu. And not doable as Twisted Minds shuts that down. Not at least today as of now for Fluxo. Tried their best, but they will get eliminated. Twisted Minds, they are looking forward to their booyah. I think they are kind of the underdogs, the underrated so far. They've been always been in the circuit, but they've not always gotten closer to the title from Thailand. And that's what we've sort of established at the start, right? Like they were the last team we talked about. We went through every single team before we arrived at Twisted Minds, and you look at any official circuit, they were never the last. In fact, they were the ones that is upsetting the balance. They were the ones that when they show up big, suddenly they take away all of the spotlight, but it goes just as quickly as it comes. But as of now, MIB are lost. They're looking forward to getting their own booyah. Oh, a fight completely against RRQ, and it is going to be Total Gaming who win it out, but the zone's closing in. They have to quickly recover, but there is Team Secret to trouble, and whenever it is PLS1, he is the sharpshooter out there. However, trading it out, troubling Team Secret here, and they were not ready for it. The last man standing wants to take a launch pad, quickly jump over. TQ can be spotted out in the open. The zone's very small, the circle's small. However, Total Gaming, they survive. And PLS1, the confirmation comes through, and TQ steps right to the Vitality's landmine, and that is done for Team Secret. Yep, unfortunate chain of events, but it was a bailout for Total Gaming. A second chance given here. Twisted Minds against MIBR Lords, who are slightly quieter this round. But in the grand scheme of things, Twisted Minds down in numbers. Lion still holding on strong now up against Mia Corp. Vitality also in the circle with a good building to control. We've seen that in the previous round on Kalahari, where they played these compound fights very systematically. TG under the bridge, looks for the Bass, finds the trade. They were quick, but the problem's still not done. Jump is still surviving. He's been able to deliver one knock, and now it comes down to the player, Shanky, the last man standing, and he gets cleaned off. That is trouble for Total Gaming, and it is done. Game number 6, they couldn't find much. And thanks to Lion also being there, they ended up helping out Twisted Minds, and Jump will still make it across at the 6th spot, and he still has a lot more chances now. Some of these teams that wanted a second chance, we talk about Lion, we talk about Mia Corp, who have something to prove, but Al Ali, full squad remaining here. As we go into the top 6, Al Ali now has to go to this battlefield and gets completely blown up by Haone. The one major problem in Group B that we've seen is multiple teams taking hit on just one single team. They're getting forced on those fights, sandwiched on those fights. They're getting minced, and now Jump, the last man who gets eliminated. That's the end for Twisted Minds. But look at Mia Corp. Of all the 5 games we've seen so far, they've made it to the top 4 the very first time, and this looks good. It seemed like a recovery for them. You want an underdog to root for, you have 2 choices now, Mia Corp or Lion, Latam or USA. And Lion looking good, double digits. Games Kings
finally coming online with 8 eliminations as an individual. Rigby now take on the challenge. You see Lion on the high ground. MIBR Laws is going to get pushed just a little bit as Miyakop shows up, taking down the Hornets. There's 2 bodies drops the bank, trying to fight back with whatever he has left, but you have the blue zone to contend with, and Kapas is not going to let it happen. This is Miyakop's fight. This is theirs to take, but 2 of them still goes down. The blue zone takes all of them out, and Miyakop ends up falling victim to the system. Unfortunate for Miyakop, such a brilliant battle that they were able to deliver, but now it looks like MIBR Loss might be looking forward to the 3rd booyah of Group B. Looking unstoppable so far, but Lion, can they stop them? A 1v1 duel is what they decide to take, but Yago and Rigby one by one take down Axe and Della, and Lion are losing players one after another, and as that happens, even Dix gets eliminated, and Games King was the last man standing, and it is going to be MIBR Loss getting the final booyah of Group B's Day 1. Matching BRU's achievement in Group A, 3 booyahs. As and you shall receive MIBR Loss delivers it on a silver platter. Thailand might have dominated Group A, but Group B is their closest contender for the longest of time. And it's not Fluxo, it's MIBR Loss. I mean, Yago back on the trail of being Group B. Highest in terms of sniping skills, best in terms of dealing damage, looking forward to eliminations. And MIBR Loss, I think, as soon as the zone was about to shift, right, the approach they made to get ahead of it, that sealed the game for themselves. They blocked every other team, and right now they end up holding it off. Even that final battle, Lion did have an opportunity, but we've spoken about this. You split your resources, you split your approach, it becomes difficult. If both fall, both the fillers are down, the entire building collapses, and that's what happened for Lion. If they were together, maybe there wasn't a chance. You're only as strong as your weakest link, and unfortunately for Al Ali, this was... We saw the recovery, right? It was in action. They put the plan into motion, all to get intercepted by MIBR Loss on the cross. But it's something that is unfortunate. I think, you know, all things considered, they did achieve what they wanted. Yeah. They still have 6 more games tomorrow, and worst comes to worst, 10 more on day 3. Yeah, but if MIBR Loss do what they did today, Al Ali might have a lot of trouble, because when they started the day off, we did see them around the top 4, top 3, but now they've slowly been dipping down, and that is going to hurt for them. And I think that is why we saw that emotion come out from the players itself as soon as they lost that battle between RRQ, and RRQ ended up getting their very first booyah. Yeah, absolutely. And we even see the players' POV, Yago, of course, keeping the Skylar up close to his heart. Yeah. That's what won him his first trophy internationally back in 2023. That could be a callback if he was to lift the EWC trophy at the end of this weekend. MIBR Loss, man, they could complete the saga. They could finish the job. Yeah. That was 365 days ago. They could do between somebody else, and they could take it away. Maybe Brazil is what EWC this time has the name of. But right as now, we have an interview on stage. That's going to be Dots. Let's send it over there. Hello everyone, it's a pleasure to be back here with you and me together, but also it's such a pleasure to interview Dutch right now. Alright, we reached the end of the day, but the day for you guys starts slow with some early eliminations, but you guys keep it up towards the end. What was the reason for the slow start? Jadi pagi tadi kan mulanya agak perlahan dengan ada elimination. Jadi mengapa pagi tadi agak perlahan gitu permulaannya? Oh ya mungkin ini day awal kita main, jadi ya kita pemanasan aja sih di day ini. Maybe it was the beginning, we were warming up. Okay, yes, that's for sure. It's a good reason, and you guys did amazing. And it picked up massively with a booyah. Was there anything you said to each other, your team, maybe build up a better chemistry to put the previous games behind you? Jadi kemudian musuh lepas yang agak elimination itu kan, kemudian jadi lebih bagus. Jadi lebih bagus kan selepas itu, sudah ada booyah. Jadi apa yang dilakukan dalam tim sama-sama, ada strateginya kah ke apa? Ya mungkin game tadi sih kita belum tahu cara main musuh di sini sih. Jadi kita baca game di match berapa, ya kita akhirnya bisa dapat booyah lah. So at the beginning we cannot read the other team's games, and then we got the trend, we know what they're gonna do, and we read the room basically, and then we got better.
Perfect. Study the other teams is the best that you guys can do to finish the day like this. Okay, RRQ Kazoo have always placed highly at the international events, but not managed to win any of them. What are the final things you guys are missing that you need to do to finally win our World Championship? Jadi RRQ selalunya di tangga tertinggi dalam international games. Tapi kenapa masih belum di tempat tinggi dan apa yang perlu dilakukan? Ya mungkin kemarin kita belum dapat pajalnya lah buat jadi juara. Tapi di tahun ini ya kita pasti bisa jadi juara dunia lah. We may not have had the luck yet, but this year we are determined to win. Wow, what a strong answer. Thank you so much, Dutch. That was Dutch from RRQ Kazoo. Congratulations on the day. We are waiting more action from RRQ Kazoo in the next days. And you and me, guys, thank you so much. That was amazing. Back to the studio. RRQ, you started off slow, but boy, did you finish strong as well. Panchita, are you happy with their performance today? I am quite happy, even though I know that they could do so much better. I think, yeah, they could do so much better, seeing how they performed last year, and of course, the journey throughout the whole year in the regional. I do think that could be so much better than what we see today, but finishing at the 5th position with 88 points and 63 elimination points is quite okay, I guess. I mean, you've got to be happy. I'm not going to jinx it. I'm not going to say the wrong things again. So, okay, I'm just going to give a thumbs up. I mean, even after that, he was just saying, you know, we read the room, and that was exactly what you said. They were like, just give him a little bit of time to like adapt, and that's what came from RRQ. So Told ya. It's like, you know. No. RRQ, that means RRQ tomorrow, she wants a first place finish out of your group, which is going to be tough considering how Loss is currently playing. Talking about Loss, it happened. It ended up happening. They ended up getting 3 booyahs. My God. Yeah, 3 booyahs. That is amazing. And of course, seeing that Buriram United Esports also achieved the same thing, I think it's like, I don't know, it's like a reality call. Like, you're not special, we can do the same thing as you know what I'm saying? But of course, if we compare the points, I think Buriram United Esports is still slightly ahead with 132 points and 80 elimination points. So yeah, Loss, this is a great start. Hopefully they can keep the consistency. Yeah, I mean, it's a good thing that they managed to pull off this 3rd buoy as well, because I was expecting that they couldn't. Because judging from the numbers that they brought in, or everyone out of this group, it was quite close to each other. Like, look at it. Compared to what we have earlier on Group A, right now it's only Loss who have a huge lead, and the rest is quite very close against each other. So I really am loving how each team is trying about this. I'm really looking forward to how when they're mixed up together. Yeah, if you're Lost coming into tomorrow, you're going to be so happy you have a 38-point lead to 5th place team. That's exactly where you want to be. Now, if you're Vitality, what a step up from this squad as well. And before we even go into Vitality, Twisted Minds ends up finishing in that 4th place. I'm so impressed with Twisted Minds, okay? If y'all see my eyes on the screen, I've been following their entire story today, and honestly, they have been building success since match number 2, baby, and you can see it, even in like their macro plays and their adjustments when they go through the trenches, and I mean, they're down to 1 player. Generally, you know, Jump's gone in and, you know, go, oh, okay, I'm down, and then you've got Diamond with the recovery, but they have been able to literally pull this together and fight for their dear life, and you see it with Exposy and Diamond. They were basically damage leaders, 2nd and 3rd. Plus, we have Exposy 2nd in elims overall for this team. So this is nothing to shy away about. No, it's not the top, but they were able to change absolutely everything through their games, and I'm loving watching this team, and I can't wait to see what they do in the future. We're talking about these amazing teams in the first page, but we got to flip that side. We got to take a look here at the 2nd page, especially those teams towards the bottom, because Neptune, coming into tomorrow, it is a healthy lead and a healthy gap that they're going to have to make sure they close. Yeah, I mean, hopefully they put in the homework today after the game and in preparation for tomorrow. Because again, we have Straw Hats and Mia Corp. It's not looking good for them. I know Straw Hats has a history already in playing competitive, but in EWC, this is where we want them to pop off. But it seems like it's getting difficult, more difficult by the
the day or by the matches. And with some of the teams adapting that well, even Miracorp, they try to make an adjustment of just playing it passive, not so much of aggression, just go for the placement, and it only like worked at least once to get double digits. So there's a lot of work that needs to be done by both of these two teams. Yeah, of course, if we're talking about the bottom two, it's always sad to see the teams that have to go through hell, actually, even though they're trying their best. I mean, in the other group, we have Titan and Demons fighting for the place, fighting for the spot. Obviously, wanted to see them exceed and do better tomorrow because then again, like I said, Group A is a bit of a hell group, and there's like a huge gap that we can see amongst the teams that are actually making it, making things happen, and those who are still struggling to get things done. Yeah, I sort of commented, I was like, it's like we're watching two different lobbies in one. There's like the top heavy hitters and then there's the bottoms. So I definitely picked up on that as well. But I mean, yeah, you've definitely got to be in that mid-range. Otherwise, it's difficult for you. And for some of these squads, it is time to make sure you make it happen tomorrow. If you don't end up making it happen tomorrow, if you end up being on those last two, as we've been talking, you're going to end up going home. If you end up being in the top 4, you get to go to grand finals. And if you end up being in 5th place to 10th place, you get a chance for survival. Stay tuned though, because tomorrow will be the second day of groups of Free Fire at EWC 26. A special shout out to this amazing crew and everybody that was casting, doing interviews, stage host, and production, because you guys are amazing. Stay tuned for tomorrow. Free Fire at EWC 26. Who's gonna be going? Who's gonna be going home? And we'll be going to survival. We have the answers tomorrow.